আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আশা করি। আচ্ছা, আপনাদের আজকে তো হঠাৎ করেই এই ক্লাসটা একটু অ্যাসাইন হয়ে গেল। তো আপনাদের মনে হয় এর আগের সেশনটা বোধহয় সন্ধ্যা থেকে যেটা হওয়ার কথা, বোধহয় টিচার কোনো কারণে আসতে পারেনি। তাহলে স্যার বোধহয় বলেছে যে আমি আইটি ক্লাসটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, লেটস স্টার্ট the first important. Let's get started. Just take the start of play. ওকে, স্লাইড দেখা যাচ্ছে আশা করি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা সেগমেন্ট 5 শেষ করেছিলাম। তো আমাদের যে সেগমেন্ট 6 এর অল্প কিছু বাকি ছিল, সেগমেন্ট 6 এর কিছু আলোচনা, যে সেগমেন্ট 6 টা হলে মোটামুটি শেষ হয়ে যাবে। তো ভালো হলো আজকের ক্লাসটা ইমিডিয়েটলি পেয়ে যাওয়াতে। তো আমরা সেগমেন্ট 6 টাকে আজকে আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ। হুম। আর সেগমেন্ট 6 এ মেইনলি হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিট। সো এইটা আমি জাস্ট দুটো ভাগে ভাগ করে কভার করবো। হোপফুলি দেখা যাবে যদি পারি দিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদিও টাইম অল্প আজকে, আপনার প্লিজ। আচ্ছা, এমনি এর আগ পর্যন্ত আমরা যে আলোচনা করেছিলাম, সিস্টেম মাইগ্রেশন, সিস্টেমের যে ইয়েতে ট্রানজিশন এবং ওইটার সাথে ইনভলভ যে প্রসেস গুলো, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ওইখান থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেন এরপরে? So, আমাদের ইনফরমেশন সিস্টেম অডিটে আমরা যে জিনিসটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি যে অর্গানাইজেশন অফ দ্য অডিট ফাংশন। সো অডিট ফাংশনের অর্গানাইজেশন বলতে, যদিও টাইটেলটা টাইটেলটা হচ্ছে কি যে কিভাবে দুইভাবে অর্গানাইজেশন বলতে, এটা আসলে দুইভাবে এটাকে দেখা যেতে পারে, দুটো পয়েন্ট অফ ভিউ। একটা হচ্ছে কি যখন আমরা বলি অর্গানাইজেশন অফ সার্টেন ফাংশন, উইচ মিনস যে ওইখানকার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, অথবা ওইখানে কি কি রিসোর্সেস বা কি কি ফাংশন, কি কি টাস্ক ইনভলভ, ওই জায়গা, ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যেতে পারে। তো এই জায়গায় মেনলি যখন আমরা বলছি যে ফাংশনালিটি, যখন আমরা বলছি অর্গানাইজেশন অফ দ্য অডিট ফাংশন, বলতে চাচ্ছি যে অডিট ফাংশনটা ইনফরমেশন সিস্টেম অডিট পয়েন্ট অফ ভিউ থেকে, ইনফরমেশন সিস্টেম অডিট পয়েন্ট অফ ভিউ থেকে আসলে তাদের রোলটা কি এবং তাদের অবজেক্টিভটা কি, সাধারণত তারা কোন স্কোপ অফ ওয়ার্ক নিয়ে কাজ করে। সো ইনফরমেশন সিস্টেম অডিট হচ্ছে গিয়ে আসলে, ইউ আন্ডারস্ট্যান্ড যে ইটস এ ফর্মাল এক্সামিনেশন, ইন্টারভিউ অ্যান্ড টেস্টিং অফ ইনফরমেশন সিস্টেমস। কি কারণে অবজেক্টিভ গুলো মানে হচ্ছে গিয়ে প্রসেসটা, মেথডটা হচ্ছে গিয়ে ফর্মাল এক্সামিনেশন, ইন্টারভিউ অ্যান্ড অর টেস্টিং। এগুলো সব কয়টাও হতে পারে, কোনো একটা বা কোনো দুইটাও হতে পারে, এই জন্য অ্যান্ড অর দিয়ে ইউজ করা হয়েছে। ফর্মাল এক্সামিনেশন হচ্ছে গিয়ে একদম, যদি আমার কোনো সিস্টেম চেক করতে হয়, কোনো সিস্টেমের আউটপুটকে চেক করতে হয়, তাহলে এটাকে এক্সামিনেশন বলবো আমরা। ইন্টারভিউ, তো উই আন্ডারস্ট্যান্ড, ফর ক্লারিফিকেশন, ফর description of certain things, to understand whether the control, perceived lack of control is truly a lack of control, or perceived control is truly a control in place, সেটার জন্য ইন্টারভিউ করা। অ্যান্ড টেস্টিং, ডেফিনেটলি হোয়াট এভার ইজ স্টেটেড ইন দ্য ডকুমেন্টেশন, ওইটা আসলে ওভাবে করে কাজ করে না। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, যে বিসিপি, বিজনেস কন্টিনিউটি প্ল্যান, আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। বিজনেস কন্টিনিউটি প্ল্যানে লেখা আছে যে ওটা একটা সিকিউরিটি অ্যাসপেক্ট, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি অ্যাসপেক্টে একটা প্ল্যান। তো ওই জিনিসটা কি আসলে টেস্ট করে দেখা, যে ড্রাই রান একবার করিয়ে বা কিছু অংশ একদম ফিজিক্যালি দেখা যায় যে টার্ন অফ করে দিয়ে দেখা যে ওইটা আসলেই কাজ করছে কিনা প্ল্যান অনুযায়ী। সো একদম রিয়েল টেস্টিং লেভেল পর্যন্ত। So, করার উদ্দেশ্য কি এই জিনিসগুলো? এই জিনিসগুলো করার উদ্দেশ্য হচ্ছে কি তিন ধরনের জিনিস টেস্ট করা। একটা হচ্ছে গিয়ে কমপ্লায়েন্স, অর্থাৎ ইনফরমেশন সিস্টেম অডিটের প্রথম যে অবজেক্টিভ, সেটা হচ্ছে কমপ্লায়েন্স আছে কিনা, ল, রেগুলেশন, কন্ট্রাক্ট, গাইডলাইন্স। ইভেন এটার মধ্যে ইনক্লুডেড হতে পারে স্টেক হোল্ডার্স এর কাছে রাখা কমিটমেন্ট। যেটা আমি এর আগের ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে ইউএসএ তে যে কোনো পাবলিকলি লিস্টেড কোম্পানিতে আমরা বলি যে একটা পার্টিকুলার রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, যেখানে ইনফরমেশন সিস্টেমের হিউজ পরিমাণ অংশ আছে, যেটাকে বলা হচ্ছে সার্ভেন্স অক্সলি বলে একটা ল আছে। সার্ভিস অক্সলি, ওটা এসওএক্স বলে একটা অডিট হয়। এই এসওএক্স অডিটটাতে মোস্ট অফ দ্য থিংস আর রিলেটেড টু আইটি, বিজনেস কন্টিনিউটি প্ল্যান, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, এই জাতীয়। কিন্তু ওই কমপ্লায়েন্সটা দেখা হচ্ছে কি জন্য? ওই কমপ্লায়েন্সটা দেখা হচ্ছে টু প্রোটেক্ট দ্য রাইটস অর টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার্স, শেয়ার হোল্ডারদের রাইট প্রোটেক্ট করার জন্য। তো ওই রকম কমপ্লায়েন্স, যে কোনো ধরনের কমপ্লায়েন্স কে ফোকাস করে যখন অডিট করা হয়, সেটা একটা ইনফরমেশন সিস্টেমের অডিট একটা মেজর অবজেক্টিভ। So whether the organization is operating
in a compliant way. এর ইনফরমেশন সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেম রিলেটেড অপারেশনস গুলো আর অপারেটেড ইন এ কমপ্লায়েন্ট ওয়ে। সো দ্যাট ইজ ওয়ান অবজেক্টিভ থাকে। ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, দ্যাট উই অলওয়েজ আন্ডারস্ট্যান্ড যে অডিট যখন আমরা করছি তখন আমরা ইনফরমেশন সিস্টেম অডিটে ইনফরমেশন সিস্টেমের সিকিউরিটি অ্যাসপেক্টে এর ভালনারেবিলিটি কি আছে, এর আমরা রিমেম্বার যে আমরা প্রথম ক্লাসে যখন এই সেশনের প্রথম ক্লাসে যখন আলোচনা করেছিলাম যে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি নিয়ে যখন আলোচনা শুরু করেছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম ইনফরমেশন সিকিউরিটি, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি তিনটা কোর অবজেক্টিভ। ওয়ান ইজ কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। জাস্ট হালকা জাস্ট কুইক রিক্যাপ করে দিচ্ছি। কনফিডেন্সিয়ালিটি ইজ অ্যাবাউট যে যার যে ইনফরমেশনটা পাওয়ার কথা শুধুমাত্র সেই ওই ইনফরমেশনের অ্যাক্সেসটা আছে, তারই শুধু ইনফরমেশন অ্যাক্সেসটা আছে, অন্য কারো নাই। বা যেই রোলের যে পরিমাণ অপারেশনাল ক্যাপাবিলিটি পাওয়ার কথা বা অ্যাক্সেস পাওয়ার কথা, পারমিশন পাওয়ার কথা, তার ততটুকুই আছে। রোল ওয়াইজ, ইন্ডিভিজুয়াল ওয়াইজ আমরা যদি এটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা বলবো এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি কন্ট্রোল করছি। অর্থাৎ যতটুকু পরিমাণ আমার যার জানা দরকার ততটুকু পর্যন্ত সে জানছে, এর বাইরে কেউ যাতে না জানতে পারে সেইটাকে অ্যাটেইন করার অবজেক্টিভটি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। তো সেখানে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, অথেন্টিকেশন, রোল প্রোফাইল ডেফিনেশন, এগুলো সবকিছু কনফিডেন্সিয়ালিটির ভিতরে পড়ে যায়। এছাড়া আমরা যখন বলি যে কেউ আমার ইনটিউশন করছে, হ্যাকিং করছে, ইনফরমেশন বের করে নিয়ে আসছে, রিমেম্বার আমরা স্পুফিং আলোচনা করেছিলাম, স্নিফিং আলোচনা করেছিলাম বিভিন্ন সময়, ওগুলো সব হচ্ছে কি কনফিডেন্সিয়ালিটি অবজেক্টিভকে সারাউন্ড করে। ইনফরমেশন সিকিউরিটির কনফিডেন্সিয়ালিটি অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য আলটিমেটলি ইনফরমেশন সিস্টেম কন্ট্রোলস and capacities adequate আছে কিনা এইটা হচ্ছে গিয়ে অডিটের একটা প্রাইমারি অবজেক্টিভ আন্ডার ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি। ইন্টিগ্রিটি হচ্ছে গিয়ে অ্যাকিউরেসি অফ দ্য ইনফরমেশন, অর্থাৎ কমপ্লিটনেস অ্যান্ড অ্যাকিউরেসি অফ দ্য ইনফরমেশন, জেনুইনিটি অফ দ্য ইনফরমেশন, সেটাকেও চেক করার জন্য অ্যাডিকুয়েট কন্ট্রোল প্রসেস আছে কিনা সেটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি অডিটের একটা সাবজেক্ট। অ্যান্ড দেন অ্যাভেলেবিলিটি, ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল ওয়েন ইট ইজ অ্যাভেলেবল, তাই না? ইনফরমেশন ইজ ইনফরমেশন ওয়েন ইট ইজ অ্যাভেলেবল। যদি অ্যাভেলেবল না থাকে, ঠিক যখন ডিসিশন মেকিং প্রয়োজন তখন যদি ইনফরমেশন না থাকে তাহলে ওটা কোনো কাজে আসবে না। যে কারণে ইনফরমেশন সিস্টেমের সিকিউরিটির একটা কোর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য কোর অবজেক্টিভ ইজ অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটির মধ্যে আমরা কি দেখি, ওই যে আমরা যে প্ল্যান আলোচনা করলাম বিসিপি, ডিআরপি, দোজ আর অল অ্যাভেলেবিলিটি অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য, যে ইনফরমেশনটা যাতে টাইমলি অ্যাভেলেবল হয় টু দ্য স্টেক হোল্ডার্স, টু দ্য ইউজার্স। সো অ্যাভেলেবিলিটির মধ্যে আমরা ইভেন ভালনারেবিলিটি রিস্কের মধ্যে যে আমরা ডিওএস, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক নিয়ে একবার আলোচনা করেছিলাম, যে একটা পোর্টের মধ্যে অনেক পরিমাণ ফলস কানেকশন তৈরি করে রাখছে যাতে অরিজিনাল ইউজাররা ওটা অ্যাক্সেস করতে না পারে। দ্যাটস অ্যান অ্যাভেলেবিলিটি চ্যালেঞ্জ। So there are a lot of examples of availability challenge, but as a second kind of objective of information system audit, we understand that information system security, which is confidentiality, integrity, and availability, it in terms of objective. Then comes the efficiency and effectiveness of information systems. So এই জায়গাটাতে আমরা যে হতে যাবে যে একটা ইনফরমেশন সিস্টেমের কিছু অ্যাগ্রিড স্ট্যান্ডার্ড আছে অন পারফরমেন্স, অপারেশনাল পারফরমেন্স। যে কোনো একটা অর্গানাইজেশন, ইভেন একজন নিউ জয়েনার, সে জয়েন করার কতক্ষণ পরে তার অ্যাক্সেস তৈরি হবে, এইটার জন্য একটা, এটাকে বলা হচ্ছে ডাব্লিউএলএ, ওয়ার্ক লেভেল এগ্রিমেন্ট, অথবা এসএলএ ও বলা যায়, অনেক সময় ইন্টার ডিপার্টমেন্ট এসএলএ থাকে। তো এসএলএ বা ডাব্লিউএলএ বা ওএলএ, অপারেশন লেভেল এগ্রিমেন্ট বলে, যে কোনো একটা ফরম্যাটে কোন একটা স্ট্যান্ডার্ড অ্যাগ্রিড থাকে যে ওকে দিস উইল টেক দিস মাচ অফ টাইম, রেজলিউশন অফ আ টিকেট, অর্থাৎ রেজলিউশন অফ আ প্রবলেম দ্যাট হ্যাজ বিন রিপোর্টেড, এই টাইমের মধ্যে এই ধরনের প্রবলেম এই টাইমের মধ্যে সলভ হবে। সো আইটির যে অপারেশনাল অ্যাসপেক্ট আছে সেইটা আসলে এফিসিয়েন্ট কিনা, এফিসিয়েন্ট মানে হচ্ছে গিয়ে টাইমলি কিনা, টাইম কম লাগছে বেশি লাগছে সেটার উপরে এফিসিয়েন্সি, কস্ট বেশি কমের উপরে এফিসিয়েন্সি, ইফেক্টিভ কিনা, অর্থাৎ আইটি কি আসলে এই জিনিসটা পারফর্ম করতে পারছে কিনা, ইনফরমেশন টেকনোলজি ফাংশনটা। সো এই অপারেশনাল অ্যাসপেক্ট, অপারেশনাল পারফরমেন্স মনিটরিং, এই জিনিসটা হচ্ছে গিয়ে আরেকটা ইনফরমেশন সিস্টেম অডিটের থার্ড আর একটা অবজেক্টিভ। সো তার মানে ইনফরমেশন সিস্টেম অডিট আমরা সাধারণত করি তিনটা জিনিসকে মাথায় রেখে, একটা হচ্ছে কমপ্লায়েন্স, আর হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, এন্ড থার্ড ইজ এফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস অফ আইএস অপারেশনস। ওকে, এনি কোশ্চেন? ওকে, সো জেনারেলি
ইনফরমেশন সিস্টেমস এর ইনফরমেশন সিস্টেম রিলেটেড যখন আমরা কন্ট্রোল চিন্তা করি, কন্ট্রোল মানে কি? when we say control of something, control মানে হচ্ছে কি, this is a method, this is a mechanism of reducing risk. This is a mechanism to ensure that however we want, or in a standard way, however we want a process to operate, to be executed, ওই ওয়েতেই এক্সিকিউট হচ্ছে, এটা ডেভিয়েশন হচ্ছে না। এইটার এনশিওর করার জন্য যে সমস্ত প্রসেসের মধ্যে যে মেকানিজম গুলো ইনস্টিল করা হয় তাকেই বলা হচ্ছে কন্ট্রোল। আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল কন্ট্রোল মানে হচ্ছে গিয়ে there will be mechanisms in the financial management process or financial management system যেগুলো এনশিওর করবে the way the company should be operated financially, it is operated in the same way. লাইক আমি যদি ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বলি, ওর মধ্যে থাকবে যে আমি ক্যাশ পারচেজ কতটুকু অ্যামাউন্টের বাইরে আমি ক্যাশ পারচেজ করতে পারবো না, দেয়ার উইল বি আ পলিসি, রাইট? এন্ড দেয়ার উইল বি আ চেক পয়েন্ট উইদিন দ্য প্রসেস, যেটা এনশিওর করবে যে আমি বড় আকারের ক্যাশ পারচেজ করছি না। সো দ্যাট রিডিউসেস দ্য রিস্ক অফ ক্যাশ মিসহ্যান্ডলিং or purchase corruptions, procurement related corruptions. So that brings in a financial control. এইরকম যখন আমরা প্রসেসের ভিতরে ইনস্টিল করি কোনো একটা মেকানিজম এবং তার চেক পয়েন্ট, তখন এটাকে আমরা বলেছি কন্ট্রোল। সো যখন আমরা বলছি যে ইনফরমেশন সিকিউরিটি বা ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোল, তখন ইনফরমেশন সিস্টেমকে আসলে একটু আগে যে অবজেক্টিভ গুলা আলোচনা করলাম, যে কমপ্লায়েন্স, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, এন্ড হচ্ছে কি লাস্ট বললাম কি এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি, অর্থাৎ অপারেশনাল কন্ট্রোল। ওই 3 পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কি কি ধরনের যে কমন কন্ট্রোল আমরা দেখতে পাই ইনফরমেশন সিস্টেমের মধ্যে, যেমন হচ্ছে গিয়ে রিস্ক অ্যানালাইসিস ইজ ইটসেলফ ইজ এ মেকানিজম টু রিডিউস দ্য লেভেল অফ রিস্ক। বিকজ রিস্ক অ্যানালাইসিস যদি মানে না করি, তাহলে এমন হতে পারে যে উই মাইট বি ওভারওয়েলমড অর ওভার ফোকাসড উইথ মিনিমাম ইম্প্যাক্ট রিস্ক অ্যান্ড ওভারলুক আ হাই ইম্প্যাক্ট রিস্ক, যেটার ইম্প্যাক্ট অনেক বেশি। রিস্ক অ্যানালাইসিস যদি না করা হয়, তাহলে অনেক সময় আমরা পারসিভড রিস্কের উপরে অনেক মনোযোগ দিব। যে পারসিভড রিস্ক, এই রিস্কটা মনে হচ্ছে অনেক বড়, সেক্ষেত্রে ওইটার উপরে মনোযোগ, ওইটাকে কভার করার জন্য, ওইটাকে মিটিগেট করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য আমরা বেশি অ্যাটেনশন দিব। ওয়ারাস তার চেয়ে বেশি ইম্প্যাক্টফুল কোন একটা রিস্ক, আরো মেজর কোন রিস্ক আমার ইগনোরড হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই রিস্ক অ্যানালাইসিস, এই মেথডটা, এই পয়েন্টটাই works as a checkpoint or works as a mechanism to reduce overall risk for the organization. সো রিস্ক অ্যাসেসমেন্ট কি বা রিস্ক অ্যানালাইসিস কি, এটা আমি আর নতুন করে আশা করি বলতে হবে না, বিকজ এর আগে দু একবার মনে হয় আলাপ করে ফেলেছি। সেটা হচ্ছে কি, যে রিস্ক গুলাকে লিস্ট করার পরে তার probability of happening and impact of happening, অর্থাৎ probability of occurrence and impact of occurrence, এই দুইটাকে ফাংশন করে আমরা যখন গ্রেডিং করি, তখন উই সি যে আসলে হায়ার রিস্ক কোনগুলা, লোয়ার রিস্ক কোনগুলা। সো দ্যাট ইজ দ্য রিস্ক অ্যানালাইসিস। Then comes internal controls. Internal controls are basically information systeমের ভিতরে বোথ অপারেশনালি অ্যান্ড সিস্টেমের ভিতরে এমবেডেড ইন্টারনাল কন্ট্রোল থাকতে পারে। যেমন আমি অপারেশনালি যদি বলি, তাহলে অপারেশনালি হচ্ছে গিয়ে যে কোনো একটা অপারেশনাল অ্যাক্টিভিটি, ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্টের যে কোনো একটা অপারেশনাল অ্যাক্টিভিটি আগে, ঠিক আমরা যেমন ক্যাশ ম্যানেজমেন্টের জন্য কন্ট্রোল প্রসেসের কথা বললাম, ঠিক ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্টেরও অপারেশনাল অ্যাক্টিভিটি কন্ট্রোল আছে। যেমন আমি যদি বলি, আহ খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে, আহ খুব প্র্যাকটিক্যাল, আচ্ছা এটা আমরা তো ইনফরমেশন সিস্টেম, হ্যাঁ ইনফরমেশন সিস্টেম, খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, যেমন কয়েকদিন আগে একটা জিনিস আমি এনকাউন্টার করলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট টিমেরই, সে কোনো একটা অর্গানাইজেশনে অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ যার কাছে সমস্ত মেইন সিস্টেম গুলোর পাসওয়ার্ড থাকে, এখন সেই অ্যাডমিনিস্ট্রেটর, তার কাছে পাসওয়ার্ড থাকে এবং অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করার জন্য এই পাসওয়ার্ডটা কোনোভাবে শেয়ার না, ইভেন টু হিজ অর হার বসও শেয়ার না, তার বসের সাথে শেয়ার করা থাকবে না। এটি নিয়ম। যে যে কোনো একজন সিস্টেম অ্যাডমিন বা যে কোনো একজন যে সিস্টেমটা ওন করছে, যে অপারেট করে, পাসওয়ার্ডটা শুধুমাত্র তার কাছেই থাকবে, সো দ্যাট কে আসলে চেঞ্জটা করলো এটা যেন ট্র্যাক হয় এবং তার সেই চেঞ্জের যে কনসিকুয়েন্স, তার জন্য অ্যাকাউন্টেবল করা যায় ব্যক্তিকে। এখন রিস্কটা হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটরটা কি মানুষ, anything can happen with that person. That person can suddenly leave the job. That person can suddenly get sick.
that person can just suddenly go to a vacation and suddenly না প্ল্যান করে ভ্যাকেশনে গেল and যখন may দেখা যাবে come late, right? So এরকম ক্ষেত্রে এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্গানাইজেশন গেটস এন্টার্স ইনটু আ রিস্কি সিচুয়েশন। পাসওয়ার্ডটা যদি শুধু তার কাছে থাকে আর দ্য পারসন জাস্ট মানে এনকাউন্টার অ্যান অ্যাক্সিডেন্ট, এবং অর্গানাইজেশনে তখন অপারেট করা যাচ্ছে না ক্রিটিক্যাল মডিফিকেশন বা ক্রিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এরকম জিনিস থেকে মিটিগেট করার জন্য আমরা সাধারণত কি করি যে একটা ইন্টারনাল কন্ট্রোল প্রসেস থাকে। সেই ইন্টারনাল কন্ট্রোলটা কি? ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে কি এই অ্যাডমিনিস্ট্রেটরের যে পাসওয়ার্ড সেট গুলা সে একটা কাগজের মধ্যে লিখে, সিক্রেটলি একটা কাগজের মধ্যে লিখে একটা সিল্ড এনভেলাপটা সিল করা থাকবে, তার সিগনেচার করা সিল্ড এনভেলাপে হয়তো হায়ার অথরিটির কাছে বা ম্যানেজমেন্টের কোনো একজনের কাছে দিয়ে রাখবে। কেন? ইন কেস অফ সাচ ইমার্জেন্সি, যখন তাকে পাওয়া যাচ্ছে না বা পাসওয়ার্ডটা প্রয়োজন, তখন এই খামটাকে যদি ছিঁড়ে এনভেলপটাকে ছিঁড়ে পাসওয়ার্ডটা যদি ইউজ করা হয়, তাহলে ইট ইজ নোন যে পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ হয়ে গেছে। সো ওয়ান্স দ্য পারসন গেটস ব্যাক, he or she can change the password again and own the password solely. But এই যে time in between, it is already recorded that the envelope was torn because the person was not available. So এর মধ্যে যদি কোনো চেঞ্জ থাকে তার জন্য অ্যাকাউন্টেবল হচ্ছে কি যিনি ম্যানেজমেন্টের বা যিনি তার বস, তাকে অ্যাকাউন্টেবল করবে। এইটা যেমন একটা ইন্টারনাল কন্ট্রোল প্রসেস to avoid certain risks, to manage certain things in a controlled way. ঠিক সেই রকম যে প্রত্যেকটা জিনিসের একটা করে প্রসেস কন্ট্রোল থাকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, সো দোজ ফল আন্ডার অপারেশনাল কন্ট্রোল, ইন্টারনাল অপারেশনাল কন্ট্রোল। আরেক রকমের ইন্টারনাল কন্ট্রোল থাকে হচ্ছে সিস্টেমের মধ্যে ইনভলভ। যেমন যদি আমি বলি যে ইন কেস কোন একটা সার্ভার, কোন একটা বড় সিস্টেম স্টোরেজ হঠাৎ করে শেষ হয়ে গেল, এক্সস্ট হয়ে গেল, তাহলে কি হবে? ওইটার সাথে ডিপেন্ডেন্ট যে সার্ভিস গুলা, those services will get impacted, those services will get unavailable. So that's a business risk. So এখন সিস্টেমের ডিস্ক স্পেস 85% এর নিচে বা 85% এর উপরে, ইউটিলাইজেশন 85% এর উপরে যদি উঠবে না, উঠলেই সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ম ট্রিগার করবে। বা সার্টিন ধরনের সার্টিন ধরনের ডেটা স্টোরেজটাকে আপাতত হল্ড করে দিবে। এরকম যদি সিস্টেমের ভিতরে ইন্টারনাল কন্ট্রোল যদি বিল্ড করা হয়, সেই ক্ষেত্রে ইট হেল্পস কন্ট্রোল দ্য সিস্টেম টু অ্যাভয়েড সার্টেন রিস্কস অ্যান্ড থ্রেটস। সো দ্যাট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ইন্টারনাল কন্ট্রোল। তাহলে ইন্টারনাল কন্ট্রোল প্রসেস বেসড হতে পারে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বেসড হতে পারে, বাট দিস ইজ সামথিং অ্যান অপারেশনাল কন্ট্রোল উইদিন দ্য ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট। ওকে, দেন কাজ হচ্ছে কি আইএস কন্ট্রোল। আমরা মনে হয় এগুলো আমরা ডিটেইল আলোচনা করবো একটু পরে, আমি খুব ডিটেইলে না যে আইএস কন্ট্রোল অবজেক্টিভ হচ্ছে ইনফরমেশন সিস্টেম কন্ট্রোল অবজেক্টিভ, সেটা আমরা ডিটেইল আলোচনা করবো, আমি এখানে আর ইলাবোরেট করবো না। কোভিড 5 এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল অবজেক্টিভ ফর ইনফরমেশন টেকনোলজি 5। এটা একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয় গ্লোবালি, অনেক বড় বড় অর্গানাইজেশন বা অনেক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সাধারণত একটা ফ্রেমওয়ার্ক ফলো করে টু এনশিওর দ্যাট নাথিং মেজর ইজ লেফট আউট অফ। এই কোভিড 5-এ দের ইজ এ ফ্রেমওয়ার্ক, যেটা কিছু অবজেক্টিভ আছে, যেটা কিছু এরিয়া ডিসক্রাইব করা আছে, যেই এরিয়ার মধ্যে এই কন্ট্রোল অবজেক্টিভ গুলা যখন প্রত্যেকটা চেক করা হয়, তখন ইট ইজ মোর লাইকলি যে এই ইনফরমেশন সিস্টেম ফাংশনটা ওভারঅলি কাভার উইথ কন্ট্রোল অবজেক্টিভস। জেনারেল কন্ট্রোলস এন্ড আইএস স্পেসিফিক কন্ট্রোল আমার মনে হয় যখন আমরা ডিটেইল পড়বো তখন আমরা আসলে ডিটেইল আলোচনা করতে পারবো। এর মধ্যেই আমরা আবার অনেকগুলো কন্ট্রোল পয়েন্টের কথা আলোচনা করেছি, দুইটা ভাগে ভাগ করে। কিছুকে বলতে হচ্ছে কি জেনারেল কন্ট্রোল, কিছুকে বলতেছে হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোল। জেনারেল কন্ট্রোলটা আসলে ফলস, মানে ইট ক্যান বি কমন উইথ মেনি আদার সিনারিওস এন্ড মেনি আদার ফাংশনস, বাট ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোল হচ্ছে কি স্পেসিফিক কিছু কিছু সিস্টেমের জন্য স্পেসিফিক, যেমন একটা সেলস সিস্টেমের জন্য স্পেসিফিক কন্ট্রোল, একটা অ্যাকাউন্টিং সিস্টেমের জন্য স্পেসিফিক কন্ট্রোল, ওই নজরেও দেখা যেতে পারে। ইফ উই মুভ ফরওয়ার্ড, রিস্ক অ্যানালাইসিস, আমরা যে একটু আগে যে আলোচনাগুলো করলাম যে রিস্ক অ্যানালাইসিস, রিস্ক অ্যানালাইসিস যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি ইট ইজ অ্যাবাউট আইডেন্টিফাইং রিস্ক, ভালনারেবিলিটিস এবং ডিটারমাইনিং দ্য কন্ট্রোলস নিডেড। কেন? এর ভিতরে আমরা যেটা হবে যে রিস্ক অ্যানালাইসিসটা করি হচ্ছে উইথ দ্য অবজেক্টিভ যে আমার কোন কোন রিস্কের জন্য আসলে কন্ট্রোল নিডেড, সেইটাকে আইডেন্টিফাই করা is the primary job. So identify risk and vulnerabilities so the IS auditor can determine the controls needed to mitigate risk. এখন কথা হচ্ছে এটা
কাজটা আসলে করার সময় ইটস নট নেসেসারিলি আইএস অডিটর করে। হ্যাঁ, এইটা আইএস ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট যারা করে তারাই আসলে ইনিশিয়ালি করে রাখে, অডিটর এসে এটাকে ভেরিফাই করে। মানে এটা আমার মনে হয় আমাদের অথর যেভাবে পুট করছেন এটা হয়তো ইন্টারপ্রিটেশনটা একটু ডিফারেন্ট হওয়া উচিত এরকম যে পার্ট অফ অডিট প্ল্যানিং অ্যান্ড হেল্পস আইডেন্টিফাই না হেল্পস ভেরিফাই দ্য আইডেন্টিফাইড রিস্কস অ্যান্ড ভালনারেবিলিটিস সো দ্যাট সরি এখানে হচ্ছে আইডেন্টিফাই, এখানেই বলবো আমরা প্ল্যানিং অ্যান্ড হেল্পস আইডেন্টিফাই রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটিস সো দ্যাট দ্য আইএস অডিটর ক্যান ভেরিফাই দ্য ডিটারমাইন্ড কন্ট্রোলস টু মিটিগেট রিস্ক, যেটা অলরেডি ডিটারমাইন হয়ে গেছে। কারণ এইটাকে যদি আমি আইএস অডিটরের উপরে ছেড়ে দিই আর অর্গানাইজেশনের আইএস ম্যানেজমেন্ট যদি কিছু না করে, দ্যাটস নট ডিজায়ারেবল। অর্গানাইজেশনে একটা ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট প্রসেস আছে, তার মধ্যে একটা ম্যানেজমেন্ট টিম আছে, দে আর দ্য ওয়ান্স primarily responsible to analyze risk and then determine the mitigations. আইএস অডিটরের কাজ হচ্ছে গিয়ে এগেইন আইডেন্টিফাইং দ্য রিস্ক নিজে থেকে অ্যান্ড ভেরিফাই যে রিস্ক গুলা ডিটারমাইন করা হচ্ছে ওগুলা প্রপার কিনা, বা যে মিটিগেশন গুলো ডিটারমাইন করছে সেটা প্রপার কিনা। সো অডিটরের কাজ হচ্ছে মোর অ্যাবাউট অডিটিং অ্যান্ড ভেরিফাইং অ্যান্ড ফাইন্ডিং গ্যাপস। ওকে, রিস্ক ইজ দ্য কম্বিনেশন অফ, যেটা আমরা আলোচনা করেছি, প্রবাবিলিটি অফ এন ইভেন্ট অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস মানে হচ্ছে কি ইম্প্যাক্ট অফ দ্যাট ইভেন্ট, ওই ইভেন্টটা হলে আসলে কতটুকু ক্ষতি হবে। সো ইটস এ প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্টের একটা রেশিও বা একটা ফাংশন। দেন হচ্ছে গিয়ে আইএস অডিটররা জেনারেলি সাধারণত হাই রিস্ক ইস্যুতে অ্যাসোসিয়েটেড হবে। হাই রিস্ক ইস্যু যেগুলোতে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি মানে ইনফরমেশন সিকিউরিটি, যে কোনো ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি হাই রিস্ক, যে আইডেন্টিফাইড হায়ার রিস্ক যেগুলো, সেগুলোতে সাধারণত দে গেট ইনভলভ ইন ভেরিফাইং। স্বাভাবিক 80-20 রুল। সো ইউ ওয়ার্ক অন দ্য 20% মোস্ট ইম্প্যাক্টফুল থিংস দ্যাট হ্যাজ 80% ইম্প্যাক্ট অন দ্য অর্গানাইজেশন। যে কোনো কাজই এফিসিয়েন্টলি করতে গেলে, যে কোনো কাজই আসলে প্রপারলি করতে গেলে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ নিড টু কিপ দিস 80-20 রুল ইন মাইন্ড অ্যান্ড no difference, no exception here as well. So availability of sensitive and critical information, definitely this actually gets covered with the word যে যখন আমরা বলছি যে হাই রিস্ক, তখন এটার মধ্যে আসলে সেন্সিটিভিটি এন্ড ক্রিটিক্যালিটি অফ ইনফরমেশন দ্যাট গেটস অলসো কভার্ড। সো আমার ভাই রিস্ক অ্যানালাইসিস নিয়ে আর আলোচনার খুব একটা প্রয়োজন নেই, আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করছি আর কি, হ্যাঁ, খুব সময় জাস্ট কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত রিস্ক অ্যানালাইসিস নিয়ে? ওকে, so এটা হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। দিস এগেইন দিস প্রসেস ক্যান ভ্যারি অথর টু অথর, অনেকে ডিফারেন্টলি ডিসক্রাইব করতে পারে। ইজ ওকে, ইটস এ ফান্ডামেন্টাল কাইন্ড অফ এ ম্যানেজমেন্ট প্রসেস অফ রিস্ক, যেখানে আসলে আসল কথা হচ্ছে যে ইট স্টার্টস উইথ আইডেন্টিফাইড বিজনেস অবজেক্টিভস। অর্থাৎ আমরা যখন অ্যানালাইসিস করি, রিস্ক অ্যানালাইসিস করি বা করি, তখন আমার যদি বিজনেস অবজেক্টিভ না জানা থাকে যে এক্স্যাক্টলি আমার বিজনেসের কোর অবজেক্টিভ গুলা কি কি, হোয়াট আর দ্য ক্রিটিক্যাল আউটকামস দ্যাট দ্য বিজনেস অ্যাকচুয়ালি ক্রিয়েটস, ওইটি যদি জানা না থাকে তাহলে আসলে আমি রিস্কের সাথে ওইটাকে, তার যে সমস্ত ভালনারেবিলিটি আছে তার সাথে এটাকে রিলেট করতে পারবো না। হ্যাঁ, সে আমার এখন যদি এমন হয় যে বিজনেস অবজেক্টিভের মধ্যে সে হাই অ্যাভেলেবিলিটি অফ সার্টেন থিংস আর নট দেয়ার, কারণ আমার বিজনেসটা হয় হচ্ছে গিয়ে পোস্ট ফ্যাক্টর, যে গতকালকে যা ট্রানজাকশন হয়ে গেছে, এরকম থাকে না অনেক সময় যে কারো বিজনেস হচ্ছে গেছে অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস এর বিজনেস। সে মার্কেট অ্যানালাইসিস একটা রিপোর্ট দেয়, একটা রিপোর্ট তৈরি করে, যেটা তৈরি করে হচ্ছে গিয়ে পাস্ট ডেটার উপরে। পাস্ট ডেটার উপরে যখন তৈরি করবে, তাহলে তার জন্য, তার সিস্টেমের জন্য, তার ইনফরমেশন সিস্টেম যে ইউজ করছে সে ইম্পর্টেন্ট একটা কাজ করছে, খুব ভ্যালুয়েবল, বাট তার ইনফরমেশন সিস্টেমের জন্য হাই অ্যাভেলেবিলিটি might not be an might not be a vulnerability, related vulnerability, তাই না? সো আমি যদি তার বিজনেস অবজেক্টিভটা বুঝি যে কি কি তার বিজনেস অবজেক্টিভ আছে, তার বিজনেস অবজেক্টিভের মধ্যে অ্যাকিউরেসি ইজ দেয়ার, তার বিজনেস অবজেক্টিভের মধ্যে ডিটেইলিং ইজ দেয়ার, তার বিজনেস অবজেক্টিভের মধ্যে হচ্ছে কি সোর্সিং ডেটা ফ্রম ডিফারেন্ট সোর্সেস আর দেয়ার। তো এই ধরনের তার বিজনেস অবজেক্টিভ গুলো আছে, তাহলে তার রিস্ক গুলা আমি যেগুলাকে ফোকাস করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দোজ বিজনেস অবজেক্টিভস হবে। তার বিজনেস অবজেক্টিভ যদি হাই অ্যাভেলেবিলিটি না থাকে, তাহলে আমি হাই অ্যাভেলেবিলিটিকে একটা রিস্ক অ্যাসেসমেন্টের জন্য কনসিডার করব না। তাহলে আইডেন্টিফাই দ্য বিজনেস অবজেক্টিভ ফার্স্ট, যে বিজনেস আসলে ইনফরমেশন সিস্টেম থেকে কি অবজেক্টিভ, কি এক্সপেক্ট করে,
দেন কামস হচ্ছে গিয়ে এর সাথে রেলেভেন্ট অ্যাসেট গুলা কি কি। ইনফরমেশন সিস্টেম অনেকগুলা থাকতে পারে, অনেক রকমের অ্যাসেট থাকতে পারে, বাট আমার বিজনেস অবজেক্টিভের সাথে কোর বিজনেস অবজেক্টিভ যেগুলো রিলেটেড সেগুলো হচ্ছে হাই ইম্প্যাক্ট ইনফরমেশন সিস্টেম অ্যাসেট, রাইট? বাকিগুলো নিয়ে আমার ফোকাস না করলেও চলবে, মানে অতটা ইকুয়ালি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কি উই গো ফর দ্য রিস্ক অ্যাসেসমেন্ট। তো আমরা এর আগে যতবার আলোচনা করেছি রিস্ক অ্যাসেসমেন্ট থেকে শুরু করেছি, বাট রিস্ক অ্যাসেসমেন্টের কনটেক্সট সেটিংটা আলোচনা করি নাই। সেই কনটেক্সট সেটিংটাই হচ্ছে কি প্রথমত বিজনেস অবজেক্টিভ গুলাকে আনা, এবং বিজনেস অবজেক্টিভের সাথে আসলে কোন ইনফরমেশন সিস্টেম অ্যাসেট গুলো রেলেভেন্ট। সমস্ত ইনফরমেশন সিস্টেম রেলেভেন্ট হবে না। যেমন আমি যে রিসার্চ অর্গানাইজেশনের কথা বললাম যে রিপোর্ট তৈরি করে অন পাস্ট ডেটা, তার জন্য হয়তো ক্রিটিক্যাল বিজনেস, তার জন্য হচ্ছে বিজনেস অবজেক্টিভের সাথে অ্যালাইন সিস্টেমটা হবে, তাদের একটা ডেটা ওয়্যার হাউস আছে। সেই ডেটা ওয়্যার হাউসটা হচ্ছে কি একটা অ্যাসেট, ইনফরমেশন সিস্টেম অ্যাসেট উইচ ইজ রিলেটেড টু দ্য বিজনেস অবজেক্টিভ। বাট তার একটা সে বিলিং সফটওয়্যারের একটা অ্যাপ্লিকেশন সিস্টেম আছে। এই বিলিং অ্যাপ্লিকেশনটা মাঝে মাঝে বিল পাঠাতে হয়, তখন জাস্ট বিলটাকে প্রিন্ট করার জন্য বা ফরম্যাটে রাখার জন্য একটা সফটওয়্যার রেখে দিয়েছে। দ্যাট মাইট নট বি আ ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, বিকজ তার যে বিজনেস অবজেক্টিভটা বিলিং করা না, বিলিং করাটা ক্রিটিক্যাল অবজেক্টিভ না। দ্যাটস অ্যান অবজেক্টিভ ডেফিনেটলি টু আর্ন মানি, বাট এইটা হচ্ছে রিসার্চ অর্গানাইজেশন, সো তার জন্য আসলে বিলিংটা খুব অক্সিলারি একটা জিনিস। সো দ্যাট মাইট নট বি আ ইনফরমেশন অ্যাসেট দ্যাট উই ওয়ান্ট টু ফলো। হ্যাঁ, সো তার মানে আইডেন্টিফাই ইনফরমেশন অ্যাসেট সাপোর্টিং বিজনেস অবজেক্ট। দেন কামস হচ্ছে গিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট। এবার যেই বিজনেস অ্যাসেট গুলা, ইনফরমেশন সিস্টেম অ্যাসেট গুলো আমি আইডেন্টিফাই করলাম, বিজনেস অবজেক্টিভ গুলো আইডেন্টিফাই করলাম, সেই কনটেক্সটে রিস্ক অ্যাসেসমেন্ট করা, যে থ্রেট, ভালনারেবিলিটি, প্রবাবিলিটি, ইম্প্যাক্ট, যা আমরা এর আগে আলোচনা করেছি, ওই ওয়েতে রিস্ক গুলোকে অ্যাসেস করা। দেন কামস হচ্ছে গিয়ে রিস্ক মিটিগেশন। যখন আমার রিস্ক অ্যাসেস হয়ে গেল, রিমেম্বার আমরা সিস্টেমস থিঙ্কিং আলোচনা করেছিলাম, সিস্টেমস অ্যাপ্রোচ আলোচনা করেছিলাম, সিস্টেমস অ্যাপ্রোচে বলেছিলাম একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। সো ওয়ান্স ইউ আইডেন্টিফাই দ্য প্রবলেম, ডু আ কন্টেক্সচুয়াল অ্যানালাইসিস, অ্যান্ড দেন ফাইন্ড alternate সলিউশন অল্টারনেটিভস। এটা কারো কারো প্রায় আনমিউট হয়ে যাচ্ছে, হ্যাঁ খেয়াল করেন। আনমিউট করে দিচ্ছি। ওকে, সো যেটা বলছিলাম যে আহ, তখন আমরা কি সলিউশন অল্টারনেটিভ সলিউশন সিলেক্ট করি, যাতে আমরা এরপরে ওখান থেকে বেস্ট অল্টারনেটিভটা বাছাই করতে পারি। ঠিক সেরকম যখন আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করে আমরা রিস্ক গুলো, হাই রিস্ক গুলো আইডেন্টিফাই হয়ে গেল, তখন আমরা রিস্ক মিটিগেশনের জন্য কিছু অল্টারনেটিভ মিটিগেশন স্ট্র্যাটেজি বা অল্টারনেটিভ মিটিগেশন স্টেপস বা অ্যাকশনস আমরা আইডেন্টিফাই করি। ওখান থেকে বেস্ট মিটিগেশন এটা আমরা পারফর্ম, রিস্ক মিটিগেশন অর্থাৎ আমরা ম্যাপ করার পরে আমরা মিটিগেশনটাকে পারফর্ম করলাম, অর্থাৎ মিটিগেশনটাকে আমরা আইডেন্টিফাই করলাম যে এটাকে আমার এই রিস্কটাকে কিভাবে মিটিগেট করা যায়, সেটাকে আমরা বলছি পারফর্ম রিস্ক মিটিগেশন। এটা সলিউশনটা কি, এই প্রবলেমটা সলিউশনটাকে আইডেন্টিফাই করা, প্রপার সলিউশনটা। দেন হচ্ছে গিয়ে রিস্ক ট্রিটমেন্ট, পারফর্ম রিস্ক ট্রিটমেন্ট। রিস্ক ট্রিটমেন্টটা আমরা একটু পরে আলোচনা করব। এখানে আমরা কয়েক ভাবে, একটা হচ্ছে গিয়ে মিটিগেটিং রিস্ক, অর্থাৎ অ্যাড্রেস করে ফেলা, একটা হচ্ছে গিয়ে রিস্ক অ্যাভয়েডেন্স, একটা হচ্ছে গিয়ে রিস্ক ইগনোর করা, আর একটা হচ্ছে গিয়ে এইরকম তিনটা বা চারটা আছে, একটু পরে আমরা আলোচনা করবো, আমি ভুলে গেছি, টপ অফ মাই মাইন্ড নাই। আচ্ছা, so আমাদের কথা হচ্ছে কি যে আমরা আইডেন্টিফাই বিজনেস অবজেক্টিভ আইডেন্টিফিকেশন, সেটার সাথে রিলেটেড অ্যাসেট আইডেন্টিফিকেশন, রিস্ক অ্যানালাইসিস, রিস্ক মিটিগেশন, এন্ড দেন হচ্ছে কি রিস্ক ট্রিটমেন্ট, অর্থাৎ এক্সিকিউট করা, ফাইনাল ডিসিশনটা। রিস্ক ট্রিটমেন্ট ইজ অ্যাবাউট ফাইনাল ডিসিশন অ্যাবাউট দ্য রিস্ক, হোয়াট ডু উই ডু অ্যাবাউট ইট। ইফ উই অ্যাড্রেস দিস, দেন অ্যাড্রেসের যে মাল মশলা, যে জিনিসপত্র, যা কিছু করার অ্যারেঞ্জমেন্ট সেটা করে ফেলা। ইফ উই ওয়ান্ট টু, ও স্যার আরেকটা হচ্ছে রিস্ক ট্রান্সফার, আমি মনে করতে পারছিলাম না, রিস্ক অ্যাভয়েড, রিস্ক ট্রান্সফার। হ্যাঁ, রিস্কটাকে যদি আমি কারো হাতে ট্রান্সফার করে দিতে চাই, সেটা এক ধরনের মিটিগেশন। হ্যাঁ, সেটা সেটা আমাদের প্ল্যান করা এবং এক্সিকিউট করা, সেটা হচ্ছে রিস্ক ট্রিটমেন্ট বলা এটাকে, যে আমি কিভাবে ট্রিট করছি রিস্কটাকে। এখন এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা ইজ অ্যান ইটারেটিভ প্রসেস। এইটা আমার একবার করলাম একটা অর্গানাইজেশনে, তারপরে 10 বছর 5 বছর ধরে বসে থাকলাম, তাহলে হবে না। কারণ কি, বিজনেস ইজ অলওয়েজ চেঞ্জিং, বিজনেস ইজ এ ডায়নামিক থিং। আমার ইনফরমেশন সিস্টেম regularly update হয়, depending on the business priority changes, depending on the business scenario changes. So, যে কারণে এইটাকে পিরিয়ডিক্যালি রিভিউ করতে হয়, পিরিয়ডিক্যালি রিভিজিট করতে হয়, অর্থাৎ এটা রিইভ্যালুয়েশন করা লাগে। আবার বিজনেস অবজেক্টিভ, রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক মিটিগেশন, রিস্ক ট্রিটমেন্ট,
কি হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কনসিডারিং দ্য চেঞ্জেস ইন দ্য বিজনেস। ওকে, সো এইটাকে বলা হচ্ছে কি, টোটালটাকে বলছি আমরা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। হাউ ডু ইউ কিপ ম্যানেজিং ইউর রিস্ক, keep your risks in a managed way. Clear? ওকে, আচ্ছা আমরা তার আগে জাস্ট মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি তো ওটা পরে আলোচনা আছে ওটাকে। এনিওয়েজ, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা উই আন্ডারস্ট্যান্ড। দেন কামস হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল ক্লাসিফিকেশন। আমরা ইন্টারনাল কন্ট্রোলে যে আলোচনা করলাম, এই জায়গায় যখন আমরা আলোচনা করছিলাম তখন রিস্ক অ্যানালাইসিসের পর আমরা বলছিলাম ইন্টারনাল কন্ট্রোল। তো সেই ইন্টারনাল কন্ট্রোল গুলা কি কি, সেইটার একটা আলোচনা, সেটা হচ্ছে কি আমাদের বোঝার জন্য আমরা আলোচনা করব। বাট এইটাকে আমরা মেনলি তিনটা স্টেজে ক্লাসিফাই করতে পারি, তিনটা স্টেজে। একটা স্টেজ হচ্ছে প্রিভেনশন, ঠিক যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের জায়গায় রিস্ক, সেটা আমার ইনফরমেশন সিস্টেম রিলেটেড হতে হবে তাই না, যে কোনো ধরনের রিস্কই আমরা সাধারণত তিনটা নজরে দেখতে পারি। একটা হচ্ছে কি প্রিভেন্টিভ, একটা হচ্ছে ডিটেকটিভ, একটা হচ্ছে কারেক্টিভ। প্রিভেন্টিভ মানে যাতে না হয়, এই রিস্কটাতে যাতে আমাদের অর্গানাইজেশন না পড়ে, সিস্টেম যাতে না পড়ে, সেটা প্রিভেন্ট করা কিভাবে করা যায়। ডিটেকটিভ, পড়েছে যে এটা বোঝার উপায় কি, আইডেন্টিফাইং দ্য প্রবলেমস, অ্যাকনলেজিং দ্য প্রবলেমস, দ্যাট ইজ ডিটেকটিভ, ডিটেক্ট করা। অ্যান্ড দেন ফাইনালি, শহীদুল ইসলাম, আমরা সবাই দাগ দেখে ফেলি কিন্তু, হ্যাঁ, ইয়ে করেন না, পেন দিয়ে স্ক্র্যাচ করেন না। আচ্ছা, কারেক্টিভ হচ্ছে গিয়ে রিস্ক একটা এসে গেল, রিস্ক একটা হয়ে গেল, আমাদের ক্ষতি হয়ে গেল বা ইম্প্যাক্ট হয়ে গেল, তখন এটাকে কারেক্ট করবো কিভাবে। বা ইম্প্যাক্ট হওয়ার মতো রিস্ক যেটা আনঅ্যাভয়েডেবল, যেটা হতেই পারে, তাহলে ওখানে আমি কারেক্টিভ মেজার গুলো আগে থেকে ঠিক করে রাখবো কি করে। তাহলে সেটা হচ্ছে কারেক্টিভ অ্যাপ্রোচ। তাহলে একটা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, ডিটেকটিভ অ্যাপ্রোচ এন্ড কারেক্টিভ অ্যাপ্রোচ। তো প্রিভেন্টিভ অ্যাপ্রোচে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা প্রবলেম হওয়ার আগেই প্রবলেম ডিটেক্ট করি বা আইডেন্টিফাই করি। ডিটেক্ট বলাটা পুরোপুরি প্রপার হচ্ছে না, আইডেন্টিফাই প্রবলেম বিফোর দে অ্যারাইজ। অর্থাৎ তাদেরকে আমরা আগে থেকে আইডেন্টিফাই করি, লিস্ট করে রাখি যে কি কি ধরনের প্রবলেম আসলে হতে পারে, কি কি ধরনের। যেমন আমার সে হ্যাকিং হতে পারে, হ্যাকিং হয় নাই এখন, বাট উই আইডেন্টিফাই হ্যাকিং এজ এ রিস্ক। ভাইরাস অ্যাটাক হতে পারে, উই আইডেন্টিফাই দ্যাট এজ এ রিস্ক। তাই না, আমার হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম, বাট এটা যে প্রিভেনশন কিছু রাখতে পারে। তাহলে হচ্ছে কি ডিটেক্ট প্রবলেমস বিফোর দে অ্যারাইজ, মনিটর করা যে বোথ অপারেশনস এন্ড ইনপুট, সব রকমের ইনপুট কি কি হচ্ছে, কি কি ধরনের, কোথা থেকে ইনপুট হতে পারে, এই জিনিসগুলো একটা মনিটরিং এর মধ্যে রাখা, সো দ্যাট কোনো থ্রেড যদি এন্টার করতে থাকে, সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস, স্টার্ট অ্যাড্রেসিং, সেখানে ডিটেকটিভ এবং কারেক্টিভ মেজার যাতে নিতে পারি, সেই জন্য আমাদের প্রিভেন্টিভ আগে থেকে মেকানিজম সেট করা থাকা লাগবে। predict problems before they occur, same as the first one. Prevent errors, omissions and malicious act from occurring. কি করে, যেমন হচ্ছে গিয়ে আমি যদি প্রিভেন্ট এরর, অমিশন যদি করতে চাই, প্রিভেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো যেখানে মোবাইল নাম্বার দেওয়ার, ওখানে এনশিওর করবো যে 11 ডিজিট না দিয়ে কেউ বেরোচ্ছে না, সেখানে ডিজিট ছাড়া অন্য কিছু দিয়ে কেউ বেরোতে পারছে না, 01X, অর্থাৎ 017, 013, 012, 019, 018, এই ধরনের নাম্বার দেওয়া ছাড়া কেউ অন্য কিছু দিতে পারছে না, তাহলে আই এম প্রিভেন্টিং ইট। হ্যাঁ, so we'll talk about the examples. We are preventing it. Suggested segregate duties, অর্থাৎ ডিটারেন্ট ফ্যাক্টরস। এই যে আমরা কতক্ষণ আগে যখন আমরা অবজেক্টিভ, সিকিউরিটি অবজেক্টিভের কথা বলছি, ইন্টিগ্রিটির কথা যখন আমি বলছিলাম, তখন বলছিলাম রোল আর প্রোফাইলের কথা বলছিলাম, তাই না, যে একটা ইউজারের যে রোল, তার যেটুকু অ্যাক্সেস থাকা প্রয়োজন, তার যেটুকু ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি থাকা প্রয়োজন, ততটুকুই করা। তাহলে দ্যাট ইজ, দ্যাট ইনভলভ সেগ্রিগেশন অফ ডিউটি। একটা হচ্ছে ইউজার এন্ডে, আরেকটা হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম এন্ডে। আমি যে আলোচনা করলাম, একজন অ্যাডমিনিস্ট্রেটর আর তার ম্যানেজার, দুইজনের ডিউটিটা সেগ্রিগেটেড করা। সো টু এনশিওর যে সামথিং রং ডাজন্ট হ্যাপেন, উই হ্যাভ সেগ্রিগেটেড ডিউটিস, যে কারণে যে পাসওয়ার্ড তার কাছে থাকার কথা, সেই পাসওয়ার্ড তার উপরের ম্যানেজারের কাছে শেয়ার্ড না। শেয়ার্ড হলে সেটা একটা সিল্ড খামে, সো দ্যাট অ্যাকাউন্টেবিলিটি যেটা থাকে, যে কেউ যাতে বুঝতে পারে যে ইট ওয়াজ কম্প্রোমাইজড অন। সো দ্যাট ইজ যেমন ডিটারেন্ট ফ্যাক্টর, যাতে ইস্যুস বা রিস্ক যাতে না, সেটাকে ডিটার করা।
কন্ট্রোল অ্যাক্সেস টু ফিজিক্যাল ফ্যাসিলিটিস, এটাও একটা প্রিভেন্টিভ মেজার। যে আমি যেখানে ডেটাবেস, যেখানে আমার ওয়্যারহাউস থাকবে, ডেটা ওয়্যারহাউস থাকবে, বা আমার সমস্ত সার্ভার থাকবে, ডেটা সেন্টার থাকবে, দেখবেন ডেটা সেন্টারে যে অ্যাক্সেস কন্ট্রোলটা রাখা থাকে, ওখানে গিয়ে যে কেউ কার্ড দিলেই ঢুকতে পারা উচিত না। তাহলে আমি ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল করছি একটা ফিজিক্যাল ফ্যাসিলিটি। দ্যাটস অলসো আ ডিটারেন্ট, দ্যাটস অলসো আ কন্ট্রোল, যেটা আমার প্রিভেন্ট করতেছে কোনো সমস্যাকে। সে এক্সাম্পলস এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এমপ্লয় অনলি কোয়ালিফাইড পার্সোনাল, ডেফিনেটলি আমরা কোয়ালিফাইড পার্সোনাল ছাড়া আমরা যদি আনকোয়ালিফাইড পার্সোনাল দিয়ে সিস্টেম অপারেট করাই, বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট করাই, সিস্টেম ম্যানেজ করাই, দেন ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট প্রবলেম। ইভেন আমি যদি প্রোগ্রামারের কথা বলি, আমি যদি খুব, যেমন কিছুদিন আগে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, একটা অর্গানাইজেশন থেকে একটা বড় ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়ে আসা হয়েছে, একটা ওয়েবসাইট। যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে একটা সিলি সিলি সিকিউরিটি ইস্যু হঠাৎ করে সারফেস করতেছে। এই 2 দিন পর পর এই অ্যাটাক হচ্ছে, ওই অ্যাটাক হচ্ছে, ওয়েবসাইট ডাউন হয়ে যাচ্ছে। দেন আমরা যখন ইনভেস্টিগেট করলাম, তখন দেখতে পেলাম যে ওই ওয়েবসাইট কোম্পানি, থার্ড পার্টি যে কোম্পানিটা যাকে আমরা কাজ দিয়েছিলাম, তারা যে ডেভেলপারদের ইউজ করেছিল, দে আর ভেরি ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স ডেভেলপার। যার ফলে তারা কিছু ফান্ডামেন্টাল সিকিউরিটি চেক ইনস্টল করে নেয়, তারা সিকিউরিটি চেক ওইখানে ডেভেলপ করে নেয় ইম্যাচুরিটির কারণে। তার মানে কোয়ালিফাইড পার্সোনেল যদি না থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি ইটস গোয়িং টু রেজাল্ট, ইট হ্যাজ আ হায়ার পসিবিলিটি টু রেজাল্ট ইন এ সিকিউরিটি ইস্যু, টু রেজাল্ট ইন এ কন্ট্রোল ইস্যু। যে কারণে একটা প্রথম জিনিস হচ্ছে যে কোয়ালিফাইড রিসোর্সেস, কোয়ালিফাইড পার্সোনাল এমপ্লয় করা। Establish suitable procedure for authorization and transaction, যেটা আমরা বলছিলাম অ্যাক্সেস কন্ট্রোল, যেটা আমি বলছিলাম রোল প্রোফাইল অনুযায়ী পারমিশন গিভিং, সো এই জিনিসটা কন্ট্রোল। কমপ্লিট প্রোগ্রামড এডিট চেক, যেটা আমি এক্সাম্পল দিলাম হচ্ছে গিয়ে ফোন নাম্বার 11 ডিজিটের হইতেই হবে, কম ডিজিট দেওয়া যাবে না, সো ডেটা ইন্টিগ্রিটি যেটা নষ্ট না হয়। যেখানে নেম দেওয়ার কথা, ওখানে হাইফেন বা নাম্বার ইউজ করা যাবে না। যেখানে হচ্ছে গিয়ে এইজ দেওয়ার কথা, সেই এইজটা হইতে হবে বিটুইন নাম্বার। কেউ যদি 134 বছর এইজ দিয়ে থাকে, সিস্টেম উইল জেনারেট অ্যান এরর, বলবে না এটা এইজ না, এটা অ্যাকসেপ্টেবল না। আমাদের মানে দিস ইজ নট আ প্র্যাকটিক্যাল এইজ যেটাতে পৃথিবীতে কেউ বেঁচে আছে। সো জাস্ট আমি একটা র্যান্ডম এক্সাম্পল বলছি। সো দিজ আর সাম কমপ্লিট প্রোগ্রামড এডিট চেকস। এডিট চেক, যে কিরকম ধরনের এডিটিং হচ্ছে, কি ধরনের ডেটা এন্টার করা হচ্ছে, সেটা চেক করা। ইউজ অ্যাক্সেস কন্ট্রোল সফটওয়্যার দ্যাট অ্যালাউজ অথরাইজড পার্সন টু অ্যাক্সেস স্পেসিফিক ফাইল, উইচ ইজ ফিজিক্যাল কন্ট্রোল অ্যান্ড লজিক্যাল কন্ট্রোল, দুইটার ক্ষেত্রেই হতে পারে। আমি ইন্টারনালি ইনফরমেশন সিস্টেমের ভিতরে কন্ট্রোলটাকেও বিভিন্ন রকম অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম দিয়ে কন্ট্রোল করতে পারি, ফিজিক্যাল অ্যাক্সেসকে কন্ট্রোল করতে পারি। ইউজ এনক্রিপশন সফটওয়্যার, উই হ্যাভ ডিসকাস দিস আর্লিয়ার, যে এনক্রিপশন যদি করা হয়, তাহলে অনেক রকমের মাঝখান থেকে ফ্রডুলেন্টলি ডেটা থেফট, এই জিনিসগুলোকে প্রোটেক্ট করা যায়, প্রিভেন্ট করা যায়। দিজ আর অল প্রিভেন্টিভ মেজার্স, ইন্টারনাল কন্ট্রোল প্রিভেন্টিভ অ্যাঙ্গেলে। ওকে, কারো কোনো প্রশ্ন? ওকে, দেন লেটস গো টু ডিটেকটিভ ইন্টারনাল কন্ট্রোল। হ্যাঁ, ইন্টারনাল কন্ট্রোলে ডিটেকটিভ অ্যাপ্রোচ। তো ডিটেকটিভ মানে বুঝতে পারছি আমরা, ডিটেকটিভ মানে হচ্ছে কোনো কিছু ডিটেক্ট করা, ফাইন্ড আউট করা, যে একটা প্রবলেম হয়েছে কিনা, হলে সেটা কি প্রবলেম হয়েছে। সো ইট ইজ অ্যাবাউট ডিটেকশন অফ এ প্রবলেম। সো এই জায়গায় আমরা সাধারণত কন্ট্রোল মেকানিজম ইমপ্লিমেন্ট করব, যেখানে যেটা কিনা আসলে ডিটেক্ট করতে পারে এবং রিপোর্ট করতে পারে। ডিটেক্ট করে সিস্টেম বসে থাকলেই হবে না, ডিটেক্ট করতে পারে আর রিপোর্ট করতে পারে। রিপোর্ট করা মানে হচ্ছে কি নোটিফাই করতে পারে টু দ্য রেলেভেন্ট স্টেক হোল্ডার, টু দ্য রেলেভেন্ট ম্যানেজার, টু দ্য রেলেভেন্ট অবজারভার আর সুপারভাইজার, যে এই এররটা হচ্ছে, বা এই ইস্যু হচ্ছে, বা এই সিকিউরিটি ব্রিচ হয়েছে। তো এই জায়গায় যে কোনো কিছু হতে পারে, এটা এরর হতে পারে, অমিশন হতে পারে। অমিশন মানে একটা যেটা দেয়া হয়নি, অমিট হয়ে গেছে। একটা ম্যালিশিয়াস অ্যাক্ট হতে পারে, ক্ষতিকর যে কোনো অ্যাক্ট হতে পারে, হ্যাকিং, ভাইরাস অ্যাক্টিভিটি, এই ধরনের যে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি যেটি হোক না কেন, এটাকে ডিটেক্ট করতে পারা অ্যান্ড দেন হচ্ছে রিপোর্ট করা। রিমেম্বার আমরা ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, আইপিএস অ্যান্ড ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আমরা আলোচনা করেছিলাম। যে ইন্ট্রুশন প্রিভেনশন অ্যান্ড ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলছিলাম যে ইন্ট্রুশন হচ্ছে কিনা সেটাকে প্রিভেন্ট করার জন্য এক ধরনের সিস্টেম, আর এটা হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন। প্রথমে আলোচনা করেছিলাম ডিটেকশন, সে ডিটেক্ট করছে।
ইন্ট্রুশন হচ্ছে, এবং সেটাকে সঙ্গে সঙ্গে নোটিফাই করছে টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক সেরকম আরো যদি এক্সাম্পলের দিকে তাকাই, সেটা হচ্ছে কি যেমন চেক পয়েন্টস ইন প্রোডাকশন জবস, লাইক ডিফারেন্ট প্রোডাকশন জবের মধ্যে বা প্রসেসের ভিতরে চেক পয়েন্টস এস্টাবলিশ করা, যে ওকে, এই জিনিসের ভিতরে যদি কখনো এরকম কোনো অ্যানোমালি থাকে, তাহলে এই চেক পয়েন্টে ওটা আটকে যাবে। হ্যাঁ, চেক পয়েন্ট ওটা আটকে যাবে, এরকম চেক পয়েন্টস তৈরি করা সফটওয়্যারের ভিতরে বা বিভিন্ন প্রসেসের ভিতরে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে টু কাইন্ড অফ ডিটেক্ট। চেক পয়েন্টের মধ্যে যখনই আটকে যাচ্ছে, দেন উই গেট টু আন্ডারস্ট্যান্ড, দেন উই গেট টু রিয়ালাইজ দ্যাট দেয়ার হ্যাজ বিন অ্যান এরর, দেয়ার হ্যাজ বিন আ malfunction, there has been an issue. দেন হচ্ছে ডুপ্লিকেট চেকিং অফ ক্যালকুলেশন। অনেক ক্ষেত্রে কি করা হয়, যে একই রকমের একটা একটা ফর্মে অনেক ইনফরমেশন এন্ট্রি করা হচ্ছে, বাট সেই ইনফরমেশনের মধ্যে আগের এন্ট্রি করা কোনো ইনফরমেশনকে, ইম্পর্টেন্ট ইনফরমেশন, সব ইনফরমেশন কিনা, একটা ক্রিটিক্যাল ইনফরমেশনকে ভ্যালিডেট করার জন্য সেটা একটা করসপন্ডিং ডুপ্লিকেট এন্ট্রি অনেক সময় দেওয়া থাকে, হয়তো একটু অন্য ডেফিনেশনে বা অন্য। এক মিনিট জোহার, সবাই এটা শুকিয়ে যাবে, লাগো এটা। ওকে, তো বলছিলাম যে সেটা হয়তো ডুপ্লিকেট হতে পারে, বা একটু রিফ্রেশ করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, অন্য একটা অ্যাঙ্গেলে ব্যালেন্স করা যায়, এরকম করে ব্যালেন্সিং চেক, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, ব্যালেন্সিং চেক কন্ট্রোল দেওয়া হয়, অর্থাৎ যাতে আগেরটা ঠিক আছে কিনা বা পরেরটা ঠিক আছে কিনা এটাকে ভেরিফাই করা যায়। তো ওইটাও একটা মেকানিজম। দেন হচ্ছে পিরিয়ডিক পারফরমেন্স রিপোর্টিং উইথ ভ্যারিয়েন্সেস, যে কোনো ধরনের পারফরমেন্স রিপোর্টিং, সেটা অ্যাভেলেবিলিটি কনটেক্সটে মোর অ্যাপ্লিকেবল, যে কতটুকু অ্যাভেলেবিলিটি ছিল, যতটুকু অ্যাভেলেবিলিটি থাকার কথা 99.7% সে কথার কথা কারো টার্গেট, সেটা কি 92% হয়ে গিয়েছিল কিনা বা 95% হয়ে গিয়েছিল কিনা, গেলে কি জন্য হয়েছিল, দ্যাটস দ্য ডিটেকশন। হ্যাঁ, সো এই ইভ্যালুয়েশনটা একটা ডিটেকশন। আনঅথরাইজড অ্যাক্সেস অ্যাটেম্পটস, পাসওয়ার্ড কেউ পর পর কয়েকবার ভুল দিচ্ছে, দ্যাট ট্রিগার্স অ্যান অ্যালার্ট। So এটা একটা detection. So someone is trying to enter the system, and there is a possibility that the person who is trying to enter the system right now is not really authorized. তখন কি করে সিস্টেম বা প্রসেস অটোমেটিক্যালি আরেকটা লেভেল অফ সিকিউরিটি তার কাছে প্রেজেন্ট করে। তখন তাকে বলে যে না, ইউ উইল হ্যাভ টু, ইউ হ্যাভ সেন্ট আ লিঙ্ক ইন ইউর ইমেল, ইউ হ্যাভ টু ক্লিক দ্যাট লিঙ্ক বিফোর ফার্দার ট্রাইং ফর পাসওয়ার্ড। অর আপনার অ্যাকাউন্টটা 1 ঘন্টার জন্য স্টপ করে দেওয়া হলো, ব্লক করে দেওয়া হলো, ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো, আপনি নেক্সট পাসওয়ার্ড ট্রাই করতে পারবেন 1 ঘন্টা পরে। দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস ডিটেক্টিং অ্যান্ড দেন প্রিভেন্টিং ইস্যুস, ম্যালিশিয়াস অ্যাক্ট। সিকিউর কোড রিভিউস, অর্থাৎ এখানে হচ্ছে কোড রিভিউ গুলাকে, সমস্ত অ্যাপ্লিকেশনের যে কোড, সফটওয়্যারের যে সোর্স কোড, সেটাকে রিভিউ করা, সেটাকে সিকিউর রাখা এবং সেটাকে রিভিউ করা, যায় ওইখানে কোনো ইস্যু আছে কিনা, দ্যাটস অলসো ডিটেকশন অ্যাপ্রোচ। যদি সফটওয়্যার কোডিং এর মধ্যে কোনো ইস্যু দেখা যায়, পাওয়া যায়, তাহলে তো বোঝা যাচ্ছে যে ইট উইল রেজাল্ট ইন অ্যানোমালিস। সেটাকে যদি আগে থেকে ডিটেক্ট করা হয়, তাহলে দ্যাট ইজ আ ইন্টারনাল কন্ট্রোল। দেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এগেইন সফটওয়্যার রিলিজ করার আগে, যে কোনো ইউজার এন্ডে যাওয়ার আগে, দেয়ার ইজ এ স্ট্যান্ডার্ড প্রসিডিউর। আমরা গতদিন আলোচনা করেছিলাম, মনে আছে, যে ইউনিট টেস্টিং, integration testing, and then user acceptance testing. But that was more centered around migrating a system. But in any case, একটা সিস্টেমকে যখন লাইভে নেওয়া হয়, অর্থাৎ প্রোডাকশনে বা ইউজেজের জন্য, এন্ড ইউজারের ইউজের জন্য যখন নেওয়া হয়, তার আগে দেয়ার আর সার্টেন টেস্টিং অ্যান্ড কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স স্টেপস। সেই কোয়ালিটি অ্যাসুরেন্স এর মধ্যে ওরকম ইন্টিগ্রেশন টেস্টিং এবং ইউনিট টেস্টিং আছে। ওই টেস্ট গুলা করার মানে হচ্ছে গিয়ে এনশিওর করা যে ওই টেস্টিং এর সময় সফটওয়্যারের ভিতরে যদি কোনো ভালনারেবিলিটি থাকে, কোনো উইকনেস থাকে, দ্যাট উইল গেট ডিটেক্টেড, সো দ্যাট ইউজার্স and business do not get impacted. So these were kind of detective controls, a detective approach, internal control for detection of errors, potential errors. কোথাও বুঝতে অসুবিধা বা বোঝা গেছে ঠিক মতো এখন পর্যন্ত? স্যার কোড রিভিউসটা যদি একটু বলতেন আমার। কোড রিভিউটা হচ্ছে গিয়ে, আমরা যেমন সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স যখন আমরা বলি, তখন হচ্ছে গিয়ে আমার সফটওয়্যারটা ঠিক রিলিজ দেওয়ার আগে অ্যাজ এ ইউজার, অ্যাজ এ ইউজারের মতো করে সফটওয়্যারটাকে অপারেট করে চেক করা যে এটার মধ্যে কোনো এরর হচ্ছে কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে কি সফটওয়্যার যখন আমি রিলিজ দিচ্ছি বা সফটওয়্যার যখন আমি পাবলিশ করছি, তখন ওইটাকে চেক করা। বাট
কোড রিভিউ হচ্ছে গিয়ে তারও আরেকটু আগের স্টেপ এবং আরেকটু অ্যাডভান্স স্টেপ। সেটা হচ্ছে গিয়ে নট অ্যাজ এ ইউজার, অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ অ্যানাদার সেট অফ আইজ। যিনি প্রোগ্রাম করেছে সে তো করেছে, বাট আরেকটা প্রোগ্রামিং আই, আরেকজন, যখন সে আগের প্রোগ্রামারের সমস্ত কাজটাকে রিভিউ করে, সে কিভাবে একটা ইনপুট থেকে আউটপুট তৈরি করার ইনস্ট্রাকশনটা প্রোগ্রাম করেছে, ওয়েদার দেয়ার ইজ অ্যান এরর উইদিন দ্য প্রোগ্রাম। হয়তো দেখা যাবে 10টা সিনারিওর মধ্যে 9টা সিনারিওতে ইট উইল ওয়ার্ক ওয়েল, কোনো অসুবিধা নেই, বাট একটা সিনারিও ওই অরিজিনাল প্রোগ্রামার সে ইগনোর করে গেছে, যে ওই সিনারিওতে যদি এই প্রোগ্রামটা অপারেট করে, ইনপুট নেয়, সেক্ষেত্রে ইট উইল গিভ অ্যান এরোনাস আউটপুট। এই যে রিভিউটা, এইটা হচ্ছে গিয়ে কোড রিভিউ, অর্থাৎ একজন প্রোগ্রামারের কোড আরেকজন এক্সপেরিয়েন্স প্রোগ্রামার রিভিউ করা, যে কোডটা ঠিক আছে কিনা, সোর্স কোডটা। বোঝা গেছে? হ্যাঁ, thank you. এরপর আসছে হচ্ছে কারেক্টিভ অ্যাপ্রোচ, ইন্টারনাল কন্ট্রোলের কারেক্টিভ অ্যাপ্রোচ। কারেক্টিভ অ্যাপ্রোচটা কি? এইটা সাধারণত করা হচ্ছে গিয়ে যে, ডেফিনেটলি সবকটাই থ্রেট মিনিমাইজ করে, বাট কারেক্টিভ অ্যাপ্রোচটা হচ্ছে মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য থ্রেট, অর্থাৎ ডিটেক্ট হয়ে গেছে ইটস দ্য প্রবলেম, বাট যখন আমি কারেকশন নিচ্ছি তখনই আমার ইম্প্যাক্টটাকে মিনিমাইজেশন হচ্ছে কি আমার কাজ। ইম্প্যাক্ট কিছুটা হয়ে গেছে বা ইম্প্যাক্ট হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, ইম্প্যাক্ট মানে ক্ষতি যদি আমি বলি, হ্যাঁ, ক্ষতি হওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে বা ইন্টারাপশন হয়ে যাচ্ছে, বাট আমি এটাকে কারেক্টিভ মেজর নিচ্ছি, এটাকে কত, ইম্প্যাক্টটাকে কত কমানো যায়, ক্ষতিটাকে কত কমানো যায়। আমার যদি আনঅ্যাভেলেবিলিটি হয় একটা ইম্প্যাক্ট, তাহলে আনঅ্যাভেলেবিলিটিটা আমি কত কম সময়ের মধ্যে আমি অ্যাভেলেবল করতে পারি সিস্টেমটা, সেটা হচ্ছে গিয়ে তাহলে ইম্প্যাক্ট রিডাকশন। তো মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ এ থ্রেট, রেমেডি প্রবলেমস ডিসকভার্ড বাই ডিটেকটিভ কন্ট্রোলস। অর্থাৎ ওখানে কোনো প্রবলেম যদি ডিটেক্ট, সোর্সে আমি যদি একটু আগে যেটা বললাম যে কোড রিভিউতে যদি এখন কোনো কোড পাওয়া যায় যে কোডের মধ্যে ফল্ট আছে, তাহলে কি হবে, আমরা বসে থাকবো? ওইটাকে কারেক্টিভ অ্যাকশন হচ্ছে কারেক্টিং দ্যাট কোড, রিজেনারেটিং দ্যাট কোড। দ্যাট ইজ এ কারেক্টিভ মেজার, যেটা কিনা প্রবলেমটাকে আইসোলেট করে দিবে। দেন কামস হচ্ছে কি আইডেন্টিফাই দ্য কজ অফ এ প্রবলেম। কেন কজ অফ এ প্রবলেম আইডেন্টিফাই করাটা কারেক্টিভ মেজার কেন? কে বলতে পারবেন? যে আমি একটা প্রবলেমের কজ আইডেন্টিফাই করতেছি, সিমস টু বি ডিটেকশন মেথডের মতো লাগছে, এটাকে কেন কারেক্টিভ বলতেছি? কেউ বলতে পারবেন? ইটস নট আইটি, ইটস মোর কমন সেন্স, ইটস মোর কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আচ্ছা, সাধারণত প্রবলেম আমরা যখন বলি, যে কোনো একটা প্রবলেম, আমরা আগেও আলোচনা করেছিলাম, প্রবলেম ইজ এন আউটকাম, প্রবলেম ইজ এন আউটকাম অফ সামথিং বিং রং ইনসাইড। ঠিক একটা অসুস্থতার, যে কোনো একটা অসুখের, একটা ইনফেকশনের আউটকাম, যেমন জ্বর হতে পারে, ভমিটিং হতে পারে, রাইট? মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা, জ্বর, ভমিটিং, মাথা ঘুরছে, দিজ আর মোস্টলি সিমটমস উইচ উই সি অ্যাজ প্রবলেমস। ইনফরমেশন সিস্টেমেরও স্লো চলছে, দ্যাটস এ প্রবলেম। বাট স্লো চলাটা পিছনে রিজনটা যদি আমি কারেক্ট করতে না পারি, আমি যদি জানতে না পারি, আই উইল নেভার বি এবল টু কারেক্ট দ্য স্লোনেস, দ্য প্রবলেম, রাইট? সো কারেক্টিভ মেজারের আন্ডারে এখানে পড়ছে যে প্রবলেম ইয়েতে আইডেন্টিফাই দ্য কজ অফ এ প্রবলেম, অর্থাৎ প্রবলেমের কজটা আইডেন্টিফাই করা ইজ এ কারেক্টিভ মেজার। কারণ কজটা আইডেন্টিফাই করলে আমি আসলে প্রবলেমটাকে চিরতরে অ্যাড্রেস করতে পারবো, প্রপারলি অ্যাড্রেস করতে পারবো। আদারওয়াইজ আমার সিস্টেম স্লো হয়ে যাচ্ছে, আমি সিস্টেমটা একবার রিবুট দিয়ে দিচ্ছি, রিস্টার্ট দিয়ে দিচ্ছি, ওকে, আবার ইটস অপারেটিং ওয়েল, আবার 1 ঘন্টা পর স্লো হয়ে যাচ্ছে, আবার একটা রিস্টার্ট দিয়েছি। ইট ইজ নট সলভিং দ্য প্রবলেম until I identify the root of the problem, root cause. যখন আমি দেখতে পেলাম যে সিস্টেম স্লো হয়ে যাচ্ছে বিকজ আমার সিস্টেমটা ওভারহিটেড হয়ে যাচ্ছে, ওভারহিটেড হয়ে যাচ্ছে কারণ এর ভিতরে যে ফ্যান আছে, ফ্যানটা চলতেছে না, হার্ডওয়্যার প্রবলেম। Until I detect that the fan is a problem for the slowness, reason for the slowness, তাহলে আমি কখনোই স্লোনেসটা আমি কারেক্ট করতে পারবো না। তো এখানে কারেকশনে একটা বড় অংশ হচ্ছে কি, কারেক্টিভ মেজার একটা বড় অংশ হচ্ছে কি আইডেন্টিফাইং দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। So that's why this is here. Otherwise এটা ডিটেকশনের মতো মনে হচ্ছে। দেন হচ্ছে কারেক্ট এরর্স অ্যারাইজিং ফ্রম এ প্রবলেম, যে যেই প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমের কারণে যে এরর গুলা হয়েছে, যেমন হয়তো সিস্টেমটা খুব স্লো চলছে,
স্লো চলার ফলে অনেকগুলা এন্ট্রি আগে পরে হয়ে গেছে, মানে সামহাও ডেটা সমস্যা হচ্ছে। তো ওইটাকে তো কারেক্ট করতে হবে, যে ডেটাটা করাপ্ট হয়ে গিয়েছিল, যে ডেটাটা এন্ট্রি হয় নাই, মিস হয়ে গিয়েছিল, ওটাকে তো কারেক্ট করতে হবে। আদারওয়াইজ সিস্টেমের পুরো ডেটাটা তো ইন্টিগ্রিটি ইস্যু হয়ে যাবে। সো ওটাকে কারেক্ট করা, এরর যেগুলো প্রবলেম থেকে অ্যারাইজ করেছিল সেটাকে কারেক্ট করা। মডিফাই দ্য প্রসেসিং সিস্টেম টু মিনিমাইজ ফিউচার অকারেন্স, অর্থাৎ যেটা আমার রুট কজ আমি অ্যানালাইসিস করলাম বা রুট কজটা আমি আইডেন্টিফাই করলাম, ওটাকে মডিফাই করা, কারেক্ট করা, সো দ্যাট ফিউচারে যাতে এটা অ্যারাইজ না করে। এক্সাম্পল হিসেবে যেমন হচ্ছে গিয়ে কন্টিনিউইটি প্ল্যান, যেটা আমরা বিজনেস কন্টিনিউইটি প্ল্যান, যেখানে আমরা বলছি কন্টিনজেন্সি বা কন্টিনিউইটি অফ অপারেশনাল প্ল্যানিং, দ্যাট ইজ বিজনেস কন্টিনিউইটি প্ল্যান টাইপের যে কোনো ধরনের প্ল্যান। এটা কি করে? কারেক্ট করে। কারেক্ট মানে কি, আমার যদি ডিজাস্টার হয়, ইটস নট যে শুধু প্রিভেন্ট করছে ডিজাস্টার, ডিজাস্টার তো আমি প্রিভেন্ট করতে পারি না, আবার ডিটেক্ট করলাম, নট এনাফ, আমার কারেক্ট করতে হবে, অর্থাৎ এটাকে যাতে ইম্প্যাক্টটা মিনিমাইজ করে। বাম পাশের প্রথম লাইনটাই কারেক্টিভে, মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ থ্রেট। সো ইম্প্যাক্টটা যাতে মিনিমাইজ করে সে কারণে তোমরা বিসিপি করি। সিমিলারলি ডিজাস্টার রিকভারি প্ল্যানিং সেম ওয়েতেই আমরা করি, যাতে ডিজাস্টারের পরে, পোস্ট ডিজাস্টার, যাতে আর্লিয়েস্ট পসিবল টাইমে আমরা যাতে রিকভার করতে পারি, বিজনেস অ্যাজ ইউজুয়ালি মুভ করতে পারি। So that involves the disaster recovery, that is involved in disaster recovery planning as an objective. Incident response planning, ঠিক এটা যদি ডিজাস্টার নাও হয়, এর যদি বিজনেস কন্টিনিউটির মতো থ্রেট নাও হয়, যে কোনো ধরনের ইনসিডেন্ট, যে কোনো ধরনের ইনসিডেন্টকে আমি কি ধরনের রেসপন্স, ইনসিডেন্ট কি রকমের হতে পারে ইনফরমেশন সিস্টেমের সিকিউরিটির অ্যাসপেক্টে? ইনসিডেন্ট হতে পারে সে, এই যে আমরা পাসওয়ার্ডের এক্সাম্পল দিয়েছিলাম, অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড, ওখানে একটা ইনসিডেন্ট হয়েছে হচ্ছে গিয়ে প্রলংড অ্যাবসেন্স অফ দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, prolonged absence or unplanned absence of the system administrator. This is an incident. নাও এইটাকে আমি রেসপন্স করব কি করে, সেটা প্ল্যান আগে থেকে করে রেখেছি। একটা এনভেলপে পাসওয়ার্ড গুলো থাকবে, যেটা সিল্ড থাকবে, যেটা তার প্রলংড অ্যাবসেন্সে, একদম কমপ্লিট আনঅ্যাভেলেবিলিটিতে ইমার্জেন্সি ক্ষেত্রে ছিঁড়ে ইউজ করা হবে। দ্যাটস এ রেসপন্স, এন্ড দ্যাটস এ রেসপন্স প্ল্যানিং। সো দ্যাটস অ্যান ইনসিডেন্ট রেসপন্স, ইটস নট এ ডিজাস্টার। ওকে, দিস ইজ ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং। ঠিক সেরকম ইনসিডেন্ট হতে পারে যে হঠাৎ করে আমাদের ইমার্জেন্সি চেঞ্জ করা লাগবে কোনো একটা সিস্টেমে। ইমার্জেন্সি চেঞ্জের জন্য দের ইজ এ প্রসেস কল ইএমওসি, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ চেঞ্জ। সেটাও একটা ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং। অর্থাৎ এই ধরনের রিকোয়ারমেন্ট যদি হঠাৎ এসে পড়ে, তাহলে আমি কিভাবে রেসপন্ড করব, সেটা আমি অ্যাকশনটা কিভাবে নেব, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে সেই টাইপের প্ল্যানিং। যদি এটা ডিজাস্টার রিলেটেড হতো তাহলে এটাকে আমরা বিসিপি বলতাম, ডিআরপি বলতাম। এটা ডিজাস্টার রিলেটেড না, এটা যে কোনো ইভেন্ট রিলেটেড, সেখানে আমরা বলছি এটাকে ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং। সো দিস অলসো ইজ এ কারেক্টিভ মেজার বিকজ দিস মিনিমাইজেস দ্য impact of the risks. Backup procedure, definitely it can be included within the BCP DRP, it can be excluded. BCP DRP কোথাও না থাকলেও আমার ব্যাকআপ প্রসিডিউরটা itself is about minimizing the impact. দেন হচ্ছে গিয়ে সিস্টেম ব্রেক ফিক্স সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। আমার যদি কোনো, আমি আগেও আলোচনা করেছিলাম, অনেক সময় রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য আমরা ওয়ারেন্টি, প্রলংড এক্সটেন্ডেড ওয়ারেন্টি রাখি সিস্টেমে। আমরা হ্যান্ডেল করার জন্য ভেন্ডারের সাথে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করি, যেখানে আমার মেনশন করা থাকবে যে তোমাকে আমার প্রবলেম হলে কতক্ষণের মধ্যে ইউ উইল বি রেসপন্ডিং, কতক্ষণের মধ্যে ইউ উইল বি কারেক্টিং, কারেক্ট করার সময় whether you will be maintaining an inventory of spare parts for my systems. So these can all be part of service level agreements. হ্যাঁ, সো ওইটা করাই হয় এই কারণে, টু মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য থ্রেটস। So these were basically the internal controls of information system ইয়েতে, যা তিনটে ক্লাসিফিকেশনে আমরা দেখলাম, প্রিভেন্টিভ, ডিটেকটিভ এন্ড কারেক্টিভ। কোনো কোশ্চেন এখন পর্যন্ত, কোথাও বুঝতে অসুবিধা? ওকে, দেন মুভ, আচ্ছা, কোভিড-5 যেটা নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ, কোভিড-5 হচ্ছে গিয়ে কন্ট্রোল অবজেক্টিভস ফর ইনফরমেশন টেকনোলজি বলে। দিস ইজ আইএসও অর্গানাইজেশন, এটা হচ্ছে গিয়ে আইএসও অর্গানাইজেশনের একটা ফ্রেমওয়ার্ক, আইএসও অর্গানাইজেশন ডেভেলপ একটা ফ্রেমওয়ার্ক। যে ফ্রেমওয়ার্কটা ইজ ভেরি পপুলার ইন টার্মস অফ মেইনটেনিং অ্যাজ এ চেকলিস্ট, আপনি বলতে পারেন, আমরা চিন্তা করতে পারি অ্যাজ এ চেকলিস্ট, কি করে ইনশিওর করা যায় যে ইনফরমেশন সিস্টেমটা, টোটাল ইনফরমেশন টেকনোলজিটা একটা অর্গানাইজেশন ইজ কাইন্ড অফ
overseen to with the objective to maintain the standards of security standards এবং কন্ট্রোল গুলাকে মেনটেন করার জন্য। সো কোভিডটা নিয়ে আমরা এখানে আলোচনা করব হচ্ছে কোভিডের যে প্রিন্সিপাল গুলা, কোভিডের 5টা প্রিন্সিপাল আছে, 5টা প্রিন্সিপাল নিয়ে আমরা আহ আলোচনা করব। সেই 5টা প্রিন্সিপাল এক নজরে যদি বলি, সেটা এক নজরে হচ্ছে কি মিটিং স্টেক হোল্ডার্স নিডস। স্টেক হোল্ডার কারা? এনিওয়ান who who contributes to the system and who gets impacted by the system's performance. Okay, who contributes to the system's performance, who gets impacted by the system's performance. They are all stakeholders. So কোনো সিস্টেম যদি আমার কাস্টমার ডাইরেক্ট যদি ইউজ করে, কাস্টমার ইজ এ স্টেক হোল্ডার। আমার স্টেক হোল্ডার অর্থাৎ শেয়ার হোল্ডাররা যদি এই সিস্টেমের জন্য ইনভেস্ট করে থাকে, দে আর এ স্টেক হোল্ডার বিকজ এই বিজনেসের রেজাল্ট সিস্টেমের উপর ডিপেন্ড করছে। সো দে আর অলসো এ স্টেক হোল্ডার। সো স্টেক হোল্ডার্স ক্যান বি মাল্টিপল। সো মিটিং স্টেক হোল্ডার্স নিডস, অর্থাৎ স্টেক হোল্ডার নিড গুলো আইডেন্টিফাই করে আমরা ডিটেলে আলোচনা করবো। কভারিং দ্য এন্টারপ্রাইজ এন্ড টু এন্ড। এন্টারপ্রাইজ বলতে আমি আগে আলোচনা করেছিলাম, when we say enterprise, it is end to end, it is the whole organization. যখন আমরা কোন একটা বিজনেসকে অনেকগুলো ফাংশনে ভাগ করি, অনেকগুলো লাইন অফ বিজনেসে ভাগ করতে পারি, ডিপার্টমেন্টে ভাগ করতে পারি, ইভেন এসবিইউ তে ভাগ করতে পারি, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটসে। বাট when we say enterprise, it refers to the holistic organization, কোন একটা পার্টিকুলার পিস নিয়ে না, বা কোন একটা পার্টিকুলার ইউনিট নিয়ে না। সো ইট জেনারেলি যখন আমরা কোভিড ইমপ্লিমেন্ট করবো, তখন এটাকে আমরা কনসিডার করবো হোল অর্গানাইজেশন, আইটির একটা পার্টকে নিয়ে না, বা অর্গানাইজেশন একটা পার্টকে নিয়ে না, হোল অর্গানাইজেশন নিয়ে চিন্তা করবো। দেন হচ্ছে কি আরেকটা প্রিন্সিপাল হচ্ছে অ্যাপ্লাইং সিঙ্গেল ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক। অর্থাৎ কোভিড আমি করতেছি, কোভিডটা ইনস্টল করতে ইমপ্লিমেন্ট করছি এই কারণে অর্গানাইজেশন ওয়াইড একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্ক মেনটেন করবো, সো দ্যাট নো কনফিউশন ইজ ক্রিয়েটেড। কনফিউশন থাকলে কি হয়, চান্সেস অফ গ্যাপস বেড়ে যায়, যে অ্যাজাম্পশনস বেড়ে যায়, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ বেড়ে যায়, অ্যাজাম্পশন বেড়ে যায়, যার ফলে কমপ্লায়েন্স গ্যাপ বাড়ে। যে কারণে অ্যাপ্লাইং আ সিঙ্গেল ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটাই আমরা ইমপ্লিমেন্ট করব, সেটা আমরা ইন্টিগ্রেটেড অল ফাংশনস অল বিজনেসে ইন্টিগ্রেটেড ওয়েতে সিঙ্গেল একটা ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্ট করব। এনেবলিং আ হলিস্টিক অ্যাপ্রোচ। এখানে আগেরটাতে যেমন এন্টারপ্রাইজ হিসেবে আমরা বলছিলাম, হলিস্টিক হচ্ছে কি ফাংশন হলিস্টিক, বিজনেস হলিস্টিক। আর এইখানে হলিস্টিক হচ্ছে কি এনেবলিং আ হলিস্টিক অ্যাপ্রোচ, মানে হচ্ছে কি সব ধরনের থ্রেট, সব ধরনের রিস্ক আমরা কাভার করবো, ওই হিসেবে হলিস্টিক। ওকে, দেন হচ্ছে কি সেপারেট গভর্নেন্স ফ্রম ম্যানেজমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র কোভিড এর জন্য না, সেটা শুধুমাত্র ইনফরমেশন সিস্টেম পলিসির জন্য। আমি আগেও হয়তো মেনশন করেছিলাম, গভর্নেন্স ইজ এ প্রসেস। Governance is a process that has to be kept separate from any other processes. গভর্নেন্সটা কি? গভর্নেন্স হচ্ছে কি একটা পলিসি বা প্রসেসকে যদি মডিফাই করতে হয়, চেক করতে হয় whether it is being effective and efficient in the organization, সেই অনুযায়ী প্রবলেম আইডেন্টিফাই করা কোথায়, ওই প্রসেস বা পলিসি। ইটস নট, যদি আমার আইটি সিকিউরিটি পলিসি হয়, গভর্নেন্স প্রসেস ফর আইটি সিকিউরিটি মানে এই না যে গভর্নেন্স প্রসেস বা পলিসি উইল ইনভলভ ইন ডিটেক্টিং আ অ্যানোমালি, rather it will be involving in detecting an anomaly in the policy itself or the process itself. So policy এবং প্রসেসের প্রবলেম নিয়ে আলোচনা করা, প্রবলেম নিয়ে আইডেন্টিফাই করা, সেটাকে মিটিগেট করা, সেটাকে পিরিয়ডিক্যালি রিভিউ করা, এই যে প্রসেসটা, সেটাকে আমরা বলেছি গভর্নেন্স প্রসেস। সো এইটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট প্রসেস, যখন আমি প্রাইমারিলি আই এম ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, অ্যাভেলেবিলিটি এন্ড আদার থিংস। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট পলিসি অর ম্যানেজমেন্ট প্রসেস। And governance process হচ্ছে গিয়ে to manage this process itself. So separating governance from management is very important. Okay. আইটি তেও এরকম, ইনফরমেশন টেকনোলজিতেও আমাদের যত রকম বিভিন্ন রকমের প্রসেস, পলিসিস এন্ড প্রসিডিউর লাগবে, স্ট্যান্ডার্ডস লাগবে, যেটাকে আমরা সেপারেট করবো ফ্রম দ্য গভর্নিং প্রসেস। কারণ গভর্নেন্সটা আমার প্রয়োজন টু মেক শিওর দ্যাট আওয়ার আইটি প্রসেসেস এন্ড পলিসিস আর আপ টু ডেট এন্ড মিনিংফুল। এবার আসি আমরা একটা একটা করে একটু ডিটেইলে যাই। সো আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে প্রিন্সিপাল 1 আমরা যেটা আলোচনা করেছিলাম, শুরু করেছিলাম, যে মিটিং স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার হচ্ছে কি ফার্স্ট অফ অল আইডেন্টিফাইং অল দ্য স্টেক হোল্ডার্স, এবং তাদের যে নিডগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা। এবং এইখানে যেটা হয় যে কোভিড-5 বা যে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক আমরা মিটিং স্টেক হোল্ডার্স নিড বলি, তখন ইট ইজ অলসো অ্যাবাউট কাইন্ড অফ প্রত্যেক স্টেক হোল্ডারের জন্য ক্যাসকেড করা হচ্ছে গিয়ে যে যে কোনো এখানে সিকিউরিটি গোলস থাকবে, অবজেক্টিভস থাকবে,
সেইটা যার জন্য যতটুকু অ্যাপ্লিকেবল, যেই লেভেলের জন্য যতটুকু অ্যাপ্লিকেবল, সেই লেভেল অনুযায়ী ডিসেমিনেট করা। কারণ হচ্ছে কি প্রত্যেকের নিডটা দেখতে হবে। আমরা অনেক সময় কি হয়, অর্গানাইজেশনে যে কোনো একটা হয়তো ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাই করছি, যে কোনো নিড অ্যাপ্লাই করছি, আমরা শুধু ব্রডার যে নিডটা, যেটা কিনা হয়তো লিডারের জন্য একদম টপ অফ এ পার্টিকুলার ডিপার্টমেন্ট, হেড অফ এ পার্টিকুলার ডিপার্টমেন্ট, তার যে নিডটা বা ওই ডিপার্টমেন্টের যে অবজেক্টিভ, ওইটুকুকে শুধু নজরে দিচ্ছি। বাট ওই অবজেক্টিভে আসার জন্য তার যে মিড ম্যানেজমেন্টে যেই রোল গুলো আছে, সেই রোল গুলাতে আসলে কি কি ধরনের জিনিস খেয়াল রাখলে আমার টপ লেভেলে ওটা অ্যাচিভ হবে, সেইটার দিকে নজর দিচ্ছি না, শুধু টপ লেভেলের অবজেক্টিভটার দিকে নজর দিচ্ছি। সে কথার কথা, আমি যদি একটা, এটা পুরোপুরি নন আইটি জায়গায় যাচ্ছে, তো এক্সাম্পলটা আমি অ্যানালজিটা দিচ্ছি, একদম নন আইটি একটা এক্সাম্পল দিয়ে অ্যানালজি দিচ্ছি, তুলনাটা করছি। যেমন ধরেন একটা মার্কেটিং টিমের সাকসেস, আমি দেখছি মার্কেটিং টিমের সাকসেস হচ্ছে কি, টু বি এবল টু গ্রো 10% মান্থ অন মান্থ রেভিনিউ গ্রোথ করা, 10% মান্থ অন মান্থ রেভিনিউ গ্রোথ করা। এখন আমি এই জায়গায় দেখছি হচ্ছে কি স্টেক হোল্ডার্স নিড হচ্ছে কি 10% গ্রোথ মান্থ অন মান্থ দেওয়া। সুতরাং 10% গ্রোথ দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে কিছু কন্ট্রোল অবজেক্টিভ কিছু জিনিস করে দিচ্ছি 10%টা মেজার করার জন্য, সত্যি করার জন্য। বাট হোয়াট ইজ মিসিং হিয়ার, যে ওই মার্কেটিং টিমের হয়তো ভিতরে there are three wings. One is digital marketing, one is a brand or brand marketing, and is a corporate marketing, corporate sales. So এই যে তিনটা ইউনিট, ভিতরে যে তিনটা ইউনিট, এই 10% what does it mean for the corporate sales, what does it mean for working customers, what does it mean for digital sales? হয়তো এইটাকে যদি আমি ওই লেভেল পর্যন্ত অবজেক্টিভ গুলো ডিফাইন করে না দিই, তাহলে এই যে আমার যে টপ লাইনে যে অবজেক্টিভটা, সেটা হয়তো রিস্ক হয়ে যাবে অনেক বেশি, এফিসিয়েন্ট হবে না। এই কারণে ক্যাসকেড করা, অর্থাৎ অবজেক্টিভটাকে আমি ক্যাসকেড করছি ডাউন দ্য লাইন, ভেঙে ক্যাসকেড করছি। So আমরা যখন স্টেক হোল্ডার্স নিড বলছি, তখন স্টেক হোল্ডার্স নিডের মধ্যে আমরা আসলে আইডেন্টিফাই করছি হু আর দ্য রেলেভেন্ট স্টেক হোল্ডার, এবং তাদের জন্য এটাকে ম্যাপ করে দিচ্ছি, দ্যাট ইজ মিটিং স্টেক হোল্ডার নিডস। দেন প্রিন্সিপাল 2 হচ্ছে কভারিং দ্য এন্টারপ্রাইজ এন্ড টু এন্ড, যেটা আমি আলোচনা করছি, ইজ ভেরি সিম্পল, কভার অল ফাংশনস এন্ড প্রসেসেস উইদিন দ্য এন্টারপ্রাইজ। যত ধরনের ফাংশন এন্ড প্রসেস আছে তাকে কভার করা, অর্থাৎ আবার যেখানে যেখানে রেলেভেন্ট হবে, এই ইনফরমেশন টেকনোলজি কন্ট্রোল অবজেক্টিভ যেখানে যেখানে রেলেভেন্ট হতে পারে, সেটা অর্গানাইজেশনের যে ডিপার্টমেন্ট, যে বিজনেস ইউনিট, যে ফাংশনই হোক না কেন, যে প্রসেসই হোক না কেন, সেইটার মধ্যে ওইটাকে এনশিওর করতে হবে। সো ইটস এন্টারপ্রাইজ ওয়েব কভারেজ লাগবে। কনসিডার অল আইটি রিলেটেড গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট এনেবলার্স টু বি এন্টারপ্রাইজ ওয়াইড অ্যান্ড এন্ড টু এন্ড, একই কথা। আমার আইটি রিলেটেড এনেবলার্স যা হবে, অর্থাৎ আমার এই প্রসেসের মধ্যে এই কোভিড কন্ট্রোল অবজেক্টিভে যত রকমের আইটি এনেবলার্স আছে, অর্থাৎ সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, সেটা এন্টারপ্রাইজ ওয়াইড যেখানে যেখানে ইউজ হচ্ছে, সেটা পুরাটাই আমার স্কোপের ভিতরে আসবে। প্রিন্সিপাল 3, অ্যাপ্লাইং আ সিঙ্গেল ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক। সো এই জায়গায় হচ্ছে গিয়ে আমার অন্যান্য বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ডস থাকতে পারে, বাট সেটা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে কোভিডটাকে, কন্ট্রোল অবজেক্টিভস ফর আইটিটাকে আমি আসলে অ্যালাইন করে নিব আমার এখানে যে টার্গেট গুলো থাকবে, ওই যে আমার হয়তো এরকম হতে পারে, ধরেন কথার কথা, আহ যেটা কোভিড এর মধ্যে নাই, এরকম একটা টার্গেট হয়তো আছে যে অ্যাভেলেবিলিটি না, সিম্পল না, আমি একটু কমপ্লেক্স টার্গেট চিন্তা করে নিই। আহ সে আমি আমার অর্গানাইজেশনে কোভিড, যেটা কোভিড গুলো মোস্টলি হচ্ছে কি আমার আয়ত্তে যে সমস্ত ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাসেটস থাকে, সেইটার সমস্ত সিকিউরিটি, অ্যাভেলেবিলিটি, এফিসিয়েন্সি, এই জিনিসগুলো মেট্রিক্স বা এই জিনিসগুলো কন্ট্রোল গুলো আমার হাতে থাকে কোভিড এর পার্ট হিসেবে। সেখানে আমার সিকিউরিটির কিছু টার্গেট দেওয়া আছে, যেমন সিকিউরিটি টার্গেট হচ্ছে গিয়ে যে এইটা কনফিডেন্সিয়াল রোল বেস সিকিউরিটি মেনটেন করা হবে, এটা কোনোভাবেই যাক সবাইকে সব অ্যাক্সেস দেওয়া যাবে না, এরকম কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। দেয়ার আর সার্টেন সিকিউরিটি অবজেক্টিভস। বাট আমি এখন আই এম অ্যান হেলথ কেয়ার অর্গানাইজেশন। তো আমার হেলথ কেয়ার অর্গানাইজেশনে শুধুমাত্র ততটুকু সিকিউরিটি ইজ নট অ্যাডিকুয়েট। দেখা যাচ্ছে আমার ডেটা যেখানে স্টোর করব, সেটা আমার হিপা কমপ্লায়েন্ট হইতে হবে, HIPPA, দিস ইজ অ্যানাদার কমপ্লায়েন্স স্ট্যান্ড, একটা ফ্রেমওয়ার্ক, হিপা কমপ্লায়েন্ট হতে হবে। সেখানে আমার এনশিওর করতে হবে দ্যাট উই হ্যাভ সেপারেট কন্ট্রোল প্রসেস অ্যান্ড স্ট্যান্ডার্ডস টার্গেটস সেট ফর মেইনটেইনিং প্রাইভেসি অফ পেশেন্টস।
তাদের যাতে আমার কোনো পেশেন্টের ক্লিনিক্যাল ডেটা যাতে কোথাও কারোর সাথে শেয়ার না হয়, একজন পেশেন্ট যাতে আরেকজন দেখতে না পারে, বা এমবিএন কোনো ইন্ডিভিজুয়াল যাতে পেশেন্টের ডেটা দেখতে না পারে। দ্যাটস এ রিকোয়ারমেন্ট। আমি যদি এইটা থেকে কোনো অ্যানালাইসিস বা ডেটা অ্যানালাইসিস করতে চাই, তাহলে সেটাকে অ্যানোনিমাইজড করতে হবে, অর্থাৎ পেশেন্টের নাম থাকা যাবে না। সো দিজ আর স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, যেটা হয়তো কোভিডে আমি যে রেগুলার ফ্রেমওয়ার্কটা ফলো করি তার মধ্যে ইনক্লুডেড। সো হোয়াট উই উইল ডু, আমার এখানে যে কোভিডের যে কনফিডেন্সিয়াল অবজেক্টিভ থাকবে সেটার সাথে, যেহেতু আমাকে এটা এই অর্গানাইজেশনে মেনটেন করতে হবে, আমি হিপা কমপ্লায়েন্সটা এটার সাথে ইন্টিগ্রেট করে দেবো, অ্যালাইন করে দেবো। তাতে কি হবে, আমি অর্গানাইজেশন ওয়াইড একটা সেম ফ্রেমওয়ার্ক ইস্যু করবো। আমাকে কেউ এভাবে বলবে না যে ঠিক আছে আমি কোভিড কমপ্লায়েন্ট কিন্তু হিপা কমপ্লায়েন্ট না, আমি তো একটা কমপ্লায়েন্ট, আমি তো কমপ্লায়েন্ট হিসেবে ডিপার্টমেন্ট চালাচ্ছি। সো দেয়ার উইল বি নো স্কোপ ফর দ্যাট, বিকজ বোথ আর মার্জ, একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্কে নিয়ে আসছি। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ বিকামিং আ সিঙ্গেল ফ্রেমওয়ার্ক গভর্নেন্স। বোঝা গেছে এখন পর্যন্ত এই তিনটা প্রিন্সিপালের কোনো কোশ্চেন, বুঝতে অসুবিধা কোথাও? আমি জাস্ট আলোচনা করে যাচ্ছি, এগুলি পড়তে হবে আপনাদের বই থেকে আলটিমেটলি, কিন্তু আলোচনা করলে বেসিক্যালি it will help you to understand and remember things for the exam better. Okay, let's move. Principle 4 ছিল হচ্ছে enabling a holistic approach, যেখানে আমরা বলছিলাম যে এই জায়গায় আমরা যেমন বলেছি হচ্ছে গিয়ে এটিকের ফ্রেমওয়ার্ক, হ্যাঁ প্রিন্সিপাল 2 তে বলছিলাম হচ্ছে কি এন্টারপ্রাইজ ওয়াইজ এন্ড টু এন্ড। আর এই হোলিস্টিক হচ্ছে কি আমি যেটা বলছিলাম যে সবকিছু কভার করা লাগবে, অর্থাৎ আমি কোনো কম্পোনেন্ট অফ দা কন্ট্রোল প্রসেস আমি আসলে ইগনোর করবো না। COVID-5 takes into account several interacting components. এখানে হোলিস্টিক বলতে উইদিন দ্য কম্পোনেন্ট, আগের হোলিস্টিক ছিল হচ্ছে কি এন্টারপ্রাইজ ওয়াইড হোলিস্টিক, বিভিন্ন ফাংশন। সো কম্পোনেন্ট গুলা যেন আমাদের এই জিনিসগুলো সব কাভার হয় এই কন্ট্রোল প্রসেসের মধ্যে। যেমন হচ্ছে প্রিন্সিপালস, পলিসিস এন্ড ফ্রেমওয়ার্কস, অর্থাৎ পলিসি গুলা কি, মেইন অ্যাজাম্পশন গুলা বা মেইন কনসিডারেশন গুলা কি, এবং কোন ফ্রেমওয়ার্ক যদি এর ভিতরে থাকে, কোনো সাব ফ্রেমওয়ার্ক যদি এটার ভিতরে থাকে, সেটা যেন কভার হয়। যত প্রসেসেস ইনভলভ থাকবে সেই প্রসেস গুলো যেন কভার হয়, সেই প্রসেসের মধ্যে আমার কন্ট্রোল অবজেক্টিভ গুলো আইডেন্টিফাইড আছে কিনা, যেগুলো আমি মেজার করবো। উদ্দেশ্য কি, কোভিড ইমপ্লিমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে কি মেজারেবল কিছু কন্ট্রোল অবজেক্টিভ ইমপ্লিমেন্ট করা, যাতে আমি মেজার করে দেখতে পারি whether we are on track or not. সো অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এটাকে সাপোর্ট করার জন্য যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকার কথা আমার, টোটাল কন্ট্রোল এনশিওর করার জন্য, সিকিউরিটি এনশিওর করার জন্য, অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য, সেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে কিনা সেই জাতীয় নজরে থাকতে হবে, সেটা কভার করতে হবে। কালচার, এথিক্স এন্ড বিহেভিয়ার, এইটা কভার করা একটু টাফ, বাট হতে পারে যে it's certain activities that drives intent in the organization, that becomes a culture of the organization, that becomes a behavior of the organization. Like say আমার objective হচ্ছে গিয়ে যে password has to be changed every month and password cannot be shared with each other. Now এটা একটা behavior and culture of an organization. এখন এই জিনিসটা আমার কোভিড আসলে ওটাকে সাপোর্ট করতেছে কিনা টু এস্টাবলিশ, সেইটা দেখাটা ইজ ইম্পর্টেন্ট। এটাকে একটা বিহেভিয়ারে অভ্যস্ত, বিহেভিয়ারে আনার জন্য আমি এমন কিছু চেক অ্যান্ড ব্যালেন্স, কন্ট্রোল চেক অ্যান্ড ব্যালেন্স, অ্যাওয়ারনেস হচ্ছে কিনা, এই যে জিনিসপত্র যদি কন্ট্রোল অবজেক্টিভস এর মধ্যে দিয়ে রাখি, তাহলে ইট ড্রাইভস এ কালচার অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার। সো দ্যাট ওয়েতে ইট ইজ রেলেভেন্ট। ইনফরমেশন, এই রিলেটেড ইনফরমেশন, সিকিউরিটি রিলেটেড ইনফরমেশন যা কিছু আছে, অপারেশন রিলেটেড ইনফরমেশন, তা আসলে কাভার্ড হচ্ছে কিনা কোভিডের মধ্যে। Then it is services, infrastructure, and application. Definitely, these are the basic assets of information systems. So এগুলো তো হবেই। People, skill, and competencies. অর্থাৎ ওই যে আমরা একটা আলোচনা করেছিলাম যে প্রিভেনশনে যে কোয়ালিফাইড কম্পিটেন্ট রিসোর্স এঙ্গেজ করা, সো এটা কি একটা কন্ট্রোল প্রসেস। সো ওই অ্যাঙ্গেলেও আমার পিপল, স্কিল, অ্যান্ড কম্পিটেন্সিস, এইটা আসলে এনশিওর করা হচ্ছে কিনা, কোভিড চেক পয়েন্ট দিয়ে এটা টেস্ট করা হচ্ছে কিনা, মেজারেবল করা হচ্ছে কিনা, দ্যাট ইজ আ প্রিন্সিপাল। সো এনেবলিং আ হোলিস্টিক অ্যাপ্রোচ যখন বলছি, তখন হচ্ছে কি এই দেখেন নজরটা সব দিকে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল অফ COVID-5। দেন কামস হচ্ছে গিয়ে সেপারেটিং গভর্নেন্স ফ্রম ম্যানেজমেন্ট। COVID-5, কোভিড 5 হবে, সরি এস না, COVID-5's view on key distinction between governance and management is, governance হচ্ছে গিয়ে stakeholders needs, conditions and options,
ওকে, গভর্নেন্স হচ্ছে গিয়ে সাধারণত কি আমরা যখন ম্যানেজমেন্ট হচ্ছে ওই প্রসেস গুলো, ওই পলিসি গুলো প্রথমে ম্যানেজমেন্ট যদি বলি, যে প্ল্যানস, প্রথমে ম্যানেজমেন্ট আলোচনা করে প্ল্যানস, বিলস, রানস, মনিটরস, অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে রেগুলার অপারেশন, সেগুলো হচ্ছে কি ম্যানেজমেন্ট। যে কোনো কিছু রেগুলার অপারেশন, রেগুলার আমার সিকিউরিটি চেক করা হচ্ছে কিনা সেটা এনশিওর করা হচ্ছে কি ম্যানেজমেন্ট। আমার পাসওয়ার্ড 1 মাস পর পর চেঞ্জ হওয়ার কথা, সেটা এক্সিকিউট হচ্ছে কিনা সেটা মনিটর করা হচ্ছে কি ম্যানেজমেন্ট। সেটাকে এনশিওর করা হচ্ছে, পাসওয়ার্ড এক্সপায়ার করে যাবে 1 মাস পর পর অটোমেটিক, সেটাকে হচ্ছে কি ম্যানেজমেন্ট। গভর্নেন্স হচ্ছে গিয়ে অন দা আদার হ্যান্ড, যে এই যে পাসওয়ার্ড 1 মাস পর পর চেঞ্জ হবে, এই জিনিসটা কি আমাদের আসলে নিডকে স্যাটিসফাই করছে কিনা, স্টেক হোল্ডার্স নিডকে স্যাটিসফাই করছে কিনা, নাকি এটা 15 দিন পর পরে এক্সপায়ার করা উচিত, চেঞ্জ করা উচিত। এই ডিসিশনটা নেওয়া হয় যে গভর্নেন্স ডিসিশন। বা আমি ম্যানেজমেন্টে যখন বলছি যে আমার টোটাল অপারেশনসটা এফিশিয়েন্ট হচ্ছে কিনা, এফিসিয়েন্সি কিছু অবশ্যই কিছু অবজেক্টিভ আছে, কিছু স্ট্যান্ডার্ড আছে, যে এই কাজটা 2 দিনের মধ্যে হতে হবে, এই কাজটা 2 ঘন্টার মধ্যে হতে হবে, এইখানে রেসপন্স টাইম কখনো 1 সেকেন্ডের বেশি হতে পারবে না, এইখানে ব্যাকআপ আমার 100% ব্যাকআপ ডেইলি বেসিসে নিতে হবে। দিস আর অল অপারেশনাল অবজেক্টিভস হুইচ আর ম্যানেজমেন্ট। গভর্নেন্স হচ্ছে গিয়ে ডিটারমাইন করা যে অবজেক্টিভ গুলা আসলে আমার বিজনেসের অবজেক্টিভ কি, সেটা কি এই ধরনের ম্যানেজমেন্ট দ্বারা অ্যাচিভড কিনা। আমার বিজনেসের অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমার কোনো ডিজাস্টার সিচুয়েশনে আমি বড় জোর 1 দিনের ডেটা আমি টলারেট করতে পারবো লুজ করা, তাহলে আমার ডেইলি ব্যাকআপ ইজ নেসেসারি। আমি যদি এখন ম্যানেজমেন্ট প্রসেস যদি আমার থাকে যে প্রতি 3 দিনে একবার করে ব্যাকআপ হয়, দ্যাটস নট অ্যাচিভিং দ্য মাই অবজেক্টিভ, বিজনেস অবজেক্টিভ। গভর্নেন্স এর কাজ হচ্ছে কি ওইটা দেখা, যে ম্যানেজমেন্ট প্রসেস সেই অবজেক্টিভ, বিজনেস অবজেক্টিভ অ্যাচিভ করতে পারতেছে কিনা। তো সেই অনুযায়ী ডিরেকশন দেয়া, প্রায়োরিটাইজেশন করা, ডিসিশন মেকিং, পারফরমেন্স মনিটরিং অফ দ্য ম্যানেজমেন্ট প্রসেস, এটা হচ্ছে গভর্নেন্স। এবং গভর্নেন্স সাধারণত করে কারা? বোর্ড অফ ডিরেক্টর এটার জন্য রেসপন্সিবল। বোর্ড অফ ডিরেক্টর আর নট ম্যানেজমেন্ট। By the way, this is a general definition or categorization of governance and management. হ্যাঁ, এটা কিন্তু আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে এখানে নিয়ে আসে, সেটা হচ্ছে which falls common for IT governance and management. সেটা কি, এইটা কিন্তু যে কোনো অর্গানাইজেশনের জন্য ইভেন রিগার্ডলেস অফ ইনফরমেশন টেকনোলজি, না এইচআর, না অন্য কোনো ফাংশন, যে কোনো ফাংশনের জন্য এই দিস ইজ অ্যাপ্লিকেবল। দ্যাট ইজ গভর্নেন্স হচ্ছে গিয়ে বোর্ড অফ ডিরেক্টর দেখে যে আমার এইচআর যে প্রসেস আছে সেখানে বলা আছে যে এমপ্লয়ীদের নোটিস পিরিয়ড থাকবে 2 মাসের কিংবা 1 মাসের। এখন গভর্নেন্স এর কাজ হচ্ছে, বোর্ড অফ ডিরেক্টরের কাজ হচ্ছে ডিসিশন নেওয়া, ইফ দে রিয়েলাইজ যে বিজনেসে খুব বড় লস হয়ে যায়, ক্রিটিক্যাল পজিশন গুলোতে মানুষ যদি 2 মাস সময় না দেয় রিজাইন দেওয়ার পরে, তাহলে বিজনেস লসে পড়ে যায়, প্রচন্ড রিস্কের মধ্যে পড়ে যায়। সো দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দ্য ম্যানেজমেন্ট প্রসেস যেটা 1 মাস এখন রিকোয়ার করে অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ফার্ম, যে 2 মাস হলে ভালো হয়। তাহলে বোর্ড অফ ডিরেক্টর কি করবে? ম্যানেজমেন্টকে, যেটা সিইও লিড করতেছে, সিইও কে ইনস্ট্রাক্ট করবে, নো, আই থিঙ্ক ইউ শুড হ্যাভ আ লার্জার আর আ মোর বেটার ডিউরেশন অফ নোটিস পিরিয়ড। তারা গভর্নেন্স ডিরেকশন দিচ্ছে, ডিসিশন দিচ্ছে, ম্যানেজমেন্ট ওটাকে এক্সিকিউট করছে ইন টার্মস অফ রিভাইজিং দ্য পলিসি, in terms of revising the processes and execution of that. Okay, so it applies for IT and non-IT, any situation, governance and management. So management হচ্ছে কি plans, builds, runs, monitors activities, definitely we understand, aligned with the governance direction, অর্থাৎ ডিরেকশন যেরকম এসেছে সেইটার সাথে অ্যালাইন করে আমরা ম্যানেজমেন্ট প্রসেস গুলো চালাই। Generally the CEO is responsible, Chief Executive Officer is responsible for management, Board of Directors is responsible for governance, and CEO is responsible for management. Board of Director অনেক ছোটখাটো কোম্পানি বা মিড সাইজ কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টর দেখা যায় ডাইরেক্ট ম্যানেজমেন্ট ইনভলভ হয়ে যায়, which is not ideal. আইডিয়াল হচ্ছে কি বোর্ড অফ ডিরেক্টর থাকবে। বোর্ড আপনি যদি জাস্ট পাবলিক লিমিটেড কোম্পানির কথা চিন্তা করেন, পাবলিক লিমিটেড একটা বোর্ড অফ ডিরেক্টর যারা থাকে, they never get engaged in management, but they discuss in a board meeting
যে ম্যানেজমেন্ট থেকে সাজেশন আসছে এগুলা, শেয়ার হোল্ডারদের দিক থেকে সাজেশন আসছে এগুলা। সো হোয়াট আর দ্য ডিরেকশনস শুড বি প্রোভাইড টু দ্য ম্যানেজমেন্ট? There is a beautiful separation of governance and management. Public company but private company তো অনেক ক্ষেত্রে কি হয় যে board of directors directly engage হয়ে যায় in terms of management, which is not an ideal scenario. Any question here? No, sir. তো এবার আসি আমরা দুই রকমের কন্ট্রোল, একটা হচ্ছে কি জেনারেল কন্ট্রোল আর একটা হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক। জেনারেল কন্ট্রোল হচ্ছে গিয়ে সাধারণত যে কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেবল। আমরা ওই কন্ট্রোল গুলা যে কোনো কিছুর ক্ষেত্রে দেখি। আমরা ইনফরমেশন সিস্টেমের এই ইয়েতে আলোকে আলোচনা করব, বাট জেনারেল কন্ট্রোলস জেনারেল কন্ট্রোলস। হ্যাঁ, যে অর্গানাইজেশনের যে কোনো সেফগার্ড করার জন্য, যে কোনো অর্গানাইজেশনের স্টেক হোল্ডারদের ইন্টারেস্টকে সেফগার্ড করার জন্য যে কোনো ধরনের কন্ট্রোল প্রসেসকে আমরা জেনারেল কন্ট্রোলস বলি, ফল আন্ডার জেনারেল কন্ট্রোল। ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোল অন দ্য আদার হ্যান্ড আমরা বলবো হচ্ছে গিয়ে কিছু কিছু স্পেসিফিক ইনফরমেশন সিস্টেমের জন্য আমাদের যখন কন্ট্রোলটাকে আরো স্পেশালি দেখতে হয়, যে না স্পেশালি এটা জেনারেল কন্ট্রোলে না পড়লো, টু মেনটেন ইন্টিগ্রিটি অফ দিস ইনফরমেশন সিস্টেম উই নিড টু হ্যাভ প্লেস দিস পার্টিকুলার কন্ট্রোল, তখন আমরা বলি এটাকে আইএস স্পেসিফিক কন্ট্রোল। সো লেটস ডিসকাস জেনারেল কন্ট্রোলের মধ্যে আসলে কি কি জিনিস থাকে, জেনারেল কন্ট্রোলের ভিতরে আসলে কি কি জিনিস থাকতে পারে, কিভাবে আমরা জেনারেল কন্ট্রোল ক্যাটাগরাইজেশন করি বলতে পারি, আমরা কিভাবে ক্যাটাগরাইজেশন করতে পারি। যেমন আমরা জেনারেল কন্ট্রোলকে ক্যাটাগরাইজেশন করতে পারি, এখানে দেখা যাচ্ছে আমরা হচ্ছে কি 7টা ক্যাটাগরাইজেশনের কথা। হ্যাঁ, 7টা ক্যাটাগরি, ইট ক্যান ভ্যারি এগেন অথর টু অথর, পার্সপেক্টিভ টু পার্সপেক্টিভ, কনটেক্সট টু কনটেক্সট, ইট ক্যান ভ্যারি। বাট জেনারেলি আমরা ফেলতে পারি হচ্ছে কি এটাকে ইন্টারনাল অ্যাকাউন্টিং কন্ট্রোল হিসেবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল রেকর্ডস তাকে সেফগার্ড করা, এবং ফাইন্যান্সিয়াল রেকর্ডের সাথে রেলেভেন্ট যত ইনফরমেশন অ্যাসেট আছে সেটাকে সেফগার্ড করার জন্য আমার কন্ট্রোল পয়েন্ট গুলা অ্যাডিকুয়েট কিনা, এই যে চেকিংটা, এই যে কন্ট্রোলটাকে পুট ইন প্লেস, একটা প্লেস করা, এইটাকে আমরা বলছি জেনারেল কন্ট্রোল ফ্রম আ পার্সপেক্টিভ অফ ইন্টারনাল অ্যাকাউন্টিং কন্ট্রোল। যে আমার ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটিটাকে ঠিক রাখার জন্য এইটার সাথে রেলেভেন্ট অ্যাসেট যা সবকটা মিলে আমরা দেখবো যে সেফগার্ড করছি কিনা, সেটা হচ্ছে ইন্টারনাল অ্যাকাউন্টিং কন্ট্রোল আন্ডার জেনারেল কন্ট্রোল। অপারেশনাল কন্ট্রোল হচ্ছে কি ডে টু ডে অপারেশনস, ফাংশনস এন্ড অ্যাক্টিভিটিস এনশিওর করা হচ্ছে কি যে বিজনেস অবজেক্টিভ গুলাকে অ্যাচিভ করতেছে। আগে যে অবজেক্টিভ গুলো বা টার্গেট গুলো সেট করা আছে, সেই টার্গেটটা অপারেশনাল অ্যাক্টিভিটি গুলা অ্যাচিভ করতেছে। কিরকম হতে পারে? যেমন হচ্ছে গিয়ে আমার যদি বলি যে অ্যাভেলেবিলিটি, আমার সিস্টেমের অ্যাভেলেবিলিটি, আমি বলছি যে সারা দিনের মধ্যে অ্যাটলিস্ট বিজনেস আওয়ারে সে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত বা রাত 10টা পর্যন্ত there is no compromise অ্যাভেলেবল থাকতে হবে। কল সেন্টার চলতেছে, কাস্টমাররা কল করে, কল সেন্টার একটা সিস্টেম, একটা অ্যাভেলেবিলিটি হচ্ছে কি সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে মাস্ট এটা খুব হাই অ্যাভেলেবিলিটি থাকতে হবে। সো অপারেশনাল কন্ট্রোল ডে টু ডে বেসিসে আমার দেখতে হবে যে ওয়েদার আমার বিজনেস অবজেক্টিভ যেটা ছিল 8টা থেকে 10টা পর্যন্ত 14 ঘন্টার যে অ্যাভেলেবিলিটি, এই 14 ঘন্টা আসলে অ্যাচিভ হচ্ছে কিনা, মিট হচ্ছে কিনা। So, এইটার জন্য যে চেক এন্ড ব্যালেন্স প্রসেসটা, যে কন্ট্রোল গুলা থাকবে, সেটা হচ্ছে ফলস আন্ডার অপারেশনাল কন্ট্রোল। এরকম অনেক কিছু হতে পারে, আমার রেগুলার বেসিসে ভাইরাস চেক হচ্ছে কিনা, আমার সিস্টেমের পারফরমেন্স ঠিক থাকছে কিনা, স্লো হয়ে যাচ্ছে কিনা, কোনো সময় ইন্টারনেট অ্যাভেলেবল থাকছে কিনা, দিস আর অল অপারেশনাল কন্ট্রোলস। দেন কামস অ্যানাদার টাইপ অফ কন্ট্রোল হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, যেখানে আমরা মোস্ট হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি দেখবো, কমপ্লায়েন্স দেখবো, এফিসিয়েন্সি এন্ড কমপ্লায়েন্স। অপারেশনাল এফিসিয়েন্সি কোন একটা ফাংশনাল এরিয়াতে আসলে অপারেশনাল এফিসিয়েন্সি আছে কিনা, যেমন হচ্ছে পারফরমেন্স, আমি যেটা একটু বললাম সিস্টেম স্লো হয়ে যাচ্ছে, দ্যাটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। কারণ সিস্টেম স্লো হয়ে গেলে দ্য টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর হ্যাজ টু গেট ইন, হ্যাজ টু পুট হিজ অর হেয়ার ফিট ইন, যে এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে, কস্ট অ্যানালিসিস করে ওটাকে অ্যাড্রেস করতে হবে। সো দ্যাটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। অ্যান্ড দেন এগেইন অ্যাডহারেন্স টু ম্যানেজমেন্ট পলিসিস, অর্থাৎ ম্যানেজমেন্ট যে সমস্ত পলিসি দিয়েছে, যেভাবে করে যে জিনিসটা চলার কথা সেটা হচ্ছে কিনা, সে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার কথা, প্রতি মাসে একবার করে একজনের পাসওয়ার্ড চেঞ্জ করার কথা, whether that is being done, এইটার কন্ট্রোলটা ইজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল।
কাউকে নতুন যদি কেউ জয়েন করে তার ইউজার অ্যাক্সেসটা দিতে হবে, তার রোলটার ইনফরমেশন প্রপারলি আনা লাগবে, এবং সেটা তার বসের কাছ থেকে সাইন্ড অফ হইতে হবে, দেন এইচআর এর কাছ থেকে সাইন্ড অফ হতে হবে যে না, এই ভদ্রলোকের বা এই ভদ্রমহিলার রোলটা এইটা, তাকে এই সিস্টেমের অ্যাক্সেস দেওয়া উচিত। ওয়েদার এই সাইন অফটা নেওয়া হচ্ছে কিনা, দ্যাটস এন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। কেউ চলে গেল, অর্গানাইজেশন লিভ করলো, তার অ্যাক্সেস গুলাকে ক্লোজ করতে হবে, সেটা ডিউ প্রসেসে ডিউ টাইমে ক্লোজ হচ্ছে কিনা, দ্যাটস এন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। ওকে, সো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ইজ অ্যাবাউট যে অপারেশনাল প্রসেস যেটা আছে সেইটা, এবং ম্যানেজমেন্টের যে স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া আছে সেটার সাথে আসলে অ্যাডহারেন্স আছে কিনা, যে পলিসি বা প্রসেস সাথে অ্যাডহারেন্স আছে কিনা, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। দেন কামস হচ্ছে অর্গানাইজেশনাল সিকিউরিটি পলিসিস এন্ড প্রসিডিউরস, ইউজেজ এন্ড অ্যাসেটস। এটা দিস ক্যান ভ্যারি ওয়াইডলি। ইন্টারনেট ইউজেজ হতে পারে, আমার ডিস্ক ইউজেজ পলিসি হতে পারে, আমার হতে পারে নন বিজনেস অ্যাপ্লিকেশন বা নন বিজনেস কম্পিউটার ইউজেজ পলিসি হতে পারে, যে আমার বিজনেস টাইমের মধ্যে, বিজনেস আওয়ারের মধ্যে আমি কতটুকু নন বিজনেস কাজকর্ম করতে আছে না। আমরা পার্সোনাল ইমেল চেক করি, অনেক সময় সোশ্যাল মিডিয়া চেক করি অফিসে বসে, বাট এইটার যদি একটা লিমিটিং ফ্যাক্টর থাকে, সেটা একটা ইউজেজ অফ অ্যাসেটস পলিসি হবে। সেই ধরনের ভ্যারাইটি অফ অর্গানাইজেশনাল সিকিউরিটি পলিসিস এন্ড প্রসিডিউরস, দ্যাট ইজ অলসো আ জেনারেল কন্ট্রোল। হ্যাঁ, এটা জেনারেল কন্ট্রোল, খুব সিস্টেম স্পেসিফিক না হয়ে জেনারেল কন্ট্রোল হিসেবে কনসিডার করা যেতে পারে। দেন হচ্ছে ওভারঅল পলিসিস, যে আমার অ্যাডিকুয়েট ডকুমেন্টেশন আছে কিনা, ট্রানজাকশন এবং সমস্ত কিছুকে মেনটেন করার জন্য অ্যাডিকুয়েট ডকুমেন্টেশন আছে কিনা, প্রত্যেকটার জন্য পলিসি আছে কিনা, প্রত্যেকটার এসওপি আছে কিনা। ওভারঅল পলিসিস এবং ট্রানজাকশনাল অডিট ট্রেল। অডিট ট্রেল কি জিনিস? যে কোনো ট্রানজাকশন, যে কোনো সিস্টেমে, যে কোনো চেঞ্জ, যে কোনো কিছু একটা এন্ট্রি করা হচ্ছে, তখন ওই জিনিসটা কে করলো, এই অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করার জন্য, এই অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করার জন্য দেয়ার হ্যাজ টু বি দেয়ার হ্যাজ টু বি এ লগ, যেটাকে আমরা বলি ক্রোনোলজিক্যাল লগ, অর্থাৎ টাইম স্ট্যাম্প সহ এক্স্যাক্টলি কতটা বাজে, কত মিনিট, কত সেকেন্ডে someone has entered something into the system, modified some record into the system. এটা অডিট করার পারপাসে, ভবিষ্যতে যদি আমার আইডেন্টিফাই করতে হয় যে এক্স্যাক্টলি এই চেঞ্জটা হলো কেমন করে, কে করলো, কোন কনটেক্সটে করলো, তখন যাতে এটা আইডেন্টিফাই করা যায়, সেই জন্য ওই অডিট ট্রেইল বলে এটাকে, যে অডিট ট্রেইল ওইখান থেকে ক্রোনোলজিক্যাল রেকর্ড থেকে বের করা হয়। So that's an overall policy control করতে পারে। So overall policy control again is a very broad aspect of general control, যেটার মধ্যে আসলে পলিসি আছে কিনা, প্রসেস আছে কিনা, এসওপি আছে কিনা, অডিট ট্রেল আছে কিনা, লগিং আছে কিনা, ফ্ল্যাগিং আছে কিনা। ফ্ল্যাগিং বলতে কোন একটা ইনসিডেন্ট ঘটলো, এটাকে ফ্ল্যাগ করা হচ্ছে কিনা, অ্যালার্টটা ঠিক মধ্যে আছে কিনা, দ্যাটস অলসো অ্যান ওভারঅল পলিসি control. Then procedures and practices, adequate safeguard. এখানে অনেক অথর কিন্তু এগুলোকে কম্বাইন করে ফেলতো, প্রসিডিউর, প্র্যাকটিস, ওভারঅল পলিসি, আর একটু আগে যেটা আলোচনা করলাম, এই তিনটাকে আসলে কম্বাইন করে অনেকে ফেলতো, অনেক অথর কম্বাইন করে ফেলে। সেখানে আমাদের অথর, যে বইয়ের অথর, উনি আসলে একটু ভাগ করে সব করছেন। সো প্রসিডিউরস এন্ড প্র্যাকটিসেস হচ্ছে কি অ্যাডিকুয়েট সেফগার্ডস ওভার অ্যাক্সেস এন্ড ইউজ অফ অ্যাসেটস, অর্থাৎ অথরাইজেশন। আমরা যেটা কনফিডেন্সিয়ালিটি পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখবো, তখন হচ্ছে কি অ্যাক্সেসটা আসলে কন্ট্রোলড কিনা, which can again fall under overall policies, which could even fall under organizational security policies and procedures, which could even fall under administrative control. But এটাকে আলাদা করে just যদি আমরা কখনো দেখি, তাহলে that is another kind of general control. এটা কিন্তু এরকম না যে এই প্রত্যেকটা যে টাইপস অফ জেনারেল কন্ট্রোল আমরা আলোচনা করছি, these are not mutually exclusive. এটা মাথায় রাখতে হবে, these are not mutually exclusive. So there can be a lot of common actions, common elements falling in different perspectives of this general control. Then হচ্ছে কি জেনারেল কন্ট্রোল হচ্ছে ফিজিক্যাল এন্ড লজিক্যাল সিকিউরিটি পলিসিস, অর্থাৎ ডেটা সেন্টার, আইটি রিসোর্সেস, সার্ভার, যেগুলা এই জিনিসগুলোর ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল অথবা লজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, সেটা ফায়ারওয়াল দিয়ে বা অন্য যে কোনো কিছু দিয়ে, সেটা দিয়ে যত করার জন্য যে সিকিউরিটি পলিসিগুলো, সেই পলিসিগুলো ফলস আন্ডার জেনারেল কন্ট্রোল। এগুলো রিগার্ডলেস অফ দ্য সিস্টেম, আমি কি ইআরপি ইউজ করতেছি, না বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার ইউজ করতেছি, না সিআরএম অ্যাপ্লিকেশন ইউজ করছি, না কল সেন্টার অ্যাপ্লিকেশনের জন্য, ইট ডাজন্ট, না ব্যাংকিং অ্যাপ্লিকেশন, ইট ডাজন্ট ম্যাটার। দিজ আর অল, এখন পর্যন্ত যে সাতটা আমরা পার্সপেক্টিভ আলোচনা করলাম,
নন এক্সক্লুসিভ অ্যান্ড নন এক্সস্টিভ যে আলোচনাগুলো করলাম সেইটা, আর কনসিডার জেনারেল কন্ট্রোল যেগুলো রিগার্ডলেস অফ স্পেসিফিক সিস্টেম আমরা সাধারণত ইন প্লেস দেখতে চাই। ওকে, কোনো কোশ্চেন? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন সুরেশ। স্যার ওই যে আগের স্লাইডে যেটা দেখলাম স্যার, কর্পোরেট গভর্নেন্স ভার্সেস অপারেশনাল ম্যানেজমেন্ট, স্যার আগেরটা আর কি। আগের স্লাইড, জি জি। স্যার এইখানে স্যার যেটা বলছিলেন যে বোর্ড অফ ডাইরেক্টররা যে ইনস্ট্রাকশন দিবে সেটা সেপারেটেড ফ্রম অপারেশনাল ম্যানেজমেন্ট। তো সিইও ইজ রেসপন্সিবল, মানে এটা অপারেশনটা এক্সিকিউট করার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিইও রেসপন্সিবল। জি। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, যদি সিইও যদি বোর্ড অফ ডাইরেক্টর ইনস্ট্রাকশন ফলো না করে, হুম। সেক্ষেত্রে কোনো রেমেডি বা মানে প্রসেসটা কি কোনো কিছু আছে হ্যাঁ, কি না আর কি স্যার, এটা খুব কিভাবে সোজা কি হবে? প্রসেস, খুব সোজা প্রসেস। এটা খুব কমন কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এফএকিউ এর মধ্যে পড়ে। ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন ফর কর্পোরেট গভর্নেন্স। সেটা হচ্ছে সিইও রিমুভ করে দেওয়া হয় বা সিইও কে প্যানালাইজ করা হয়। মানে বোর্ড যেটা ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা সিইও ফলো করছে না, সেটা পরবর্তী ধরা পড়লে সিইও রিমুভ, এইটাই কি সলিউশন, তাই Exactly. তো স্যার? এটা হচ্ছে আমি একটা গ্রসলি বলতেছি, হ্যাঁ, সাধারণত রিয়েল লাইফে তার এত স্ট্রেট ফরওয়ার্ড জিনিস না, বাট যদি সিইও আসলেই বোর্ড অফ ডিরেক্টরের দেয়ার ডিরেকশন ফলো না করে উইদাউট এনি লেজিটিমেট রিজন। লেজিটিমেট রিজন কিরকম? যদি এরকম হয় যে বোর্ডে কোনো ডিসিশন হলো যে এখন থেকে পার্টিকুলারলি, সে কথা কথা আমি যদি এভাবে বলি, এখন থেকে মান্থলি, প্রত্যেক মান্থলি 2বার করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে। আমি জাস্ট এভাবে বলছি, মাসে 2বার করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বোর্ডের সাথে শেয়ার করতে হবে। এটা বোর্ড অফ ডিরেক্টর ডিসাইড করলো। নাও সিইও ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং দিস টু স্টেটমেন্টস টুয়াইস এ মান্থ অ্যান্ড শেয়ার দিস উইথ বোর্ড। এখন সিইও দেখা গেল এটা করলো না এই কারণে দেয়ার আর দেয়ার আর এলিমেন্টস, কিছু জিনিসপত্র যেটা এই স্টেটমেন্টকে ডিস্টর্ট করে ফেলে যদি আমি মিড অফ দ্য মান্থ যদি স্টেটমেন্ট তৈরি করি। আসলে এরকম অনেক ট্রানজাকশন যেটা আমি এন্ড রাইট। অফ দ্য মান্থ হওয়ার আগে করলে আমি ডিস্টর্টেড পিকচার পাবো, and that will lead to a misleading situation and a wrong decision making. তো এই কারণে সিইও যখন এটাকে রিয়েল এক্সিকিউট করতে গেল তখন সে রিয়ালাইজ করলো, আদারওয়াইজ তো বোর্ড যখন ডিসিশন নেবে তখন সিইও এটা হাইলাইট করার কথা, তখন রেসপন্স করার কথা, বাট পরে রিয়ালাইজ করলো যে এরকম করলে সমস্যা হবে। তখন সে তার দায়িত্ব হচ্ছে কি, তার দায়িত্ব হচ্ছে কি বোর্ডকে অ্যাপ্রেজ করা। সে যদি বাই সেটা কমপ্লাই না করতে পারে তাহলে তার ইমিডিয়েট দায়িত্ব হচ্ছে বোর্ডকে অ্যাপ্রেজ করা, যে বোর্ডকে জানানো যে এই একটা মিনিটেড বোর্ড অফ ডিরেক্টরের মিনিটস ছিল, 8 নম্বর মিনিটেড আইটেম ছিল, এইটা এক্সিকিউট হবে, বাট এটা এক্সিকিউট করা যাচ্ছে না বিকজ অফ দিস কনসিকুয়েন্সেস। সো নেক্সট বোর্ড মিটিং এ এটাকে আমরা কাউন্টার প্রপোজাল দিব। বাট উইদাউট ডুইং সো, ফেস করা ছাড়া যদি বোর্ডের কোনো ইনস্ট্রাকশন সিইও যদি ফলো না করে, দ্যাটস এ ডিসকোয়ালিফিকেশন অফ সিইও ফর ম্যানেজমেন্ট। বুঝে গেছে? ওকে, জি জি বুঝতে পারছি। এই ধরনের আমরা রিয়েল লাইফে আসলে অনেক সিচুয়েশন ফেস করি এরকম। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে অনেক সময় কি হয়, লিমিট অফ অথরিটি, এলওএ বলে অর্গানাইজেশন, খুব কমন। স্পেশালি স্টার্ট আপ অর্গানাইজেশন গুলোতে খুব কমনলি দেখা যায় সিইওরা বোঝে না, ম্যানেজমেন্ট এরা বোঝে না। বোর্ড ডিসাইড করে দিছে যে 4 লাখ টাকার উপরে কোনো সিঙ্গেল পারচেজ উইল রিকোয়ার বোর্ডস অ্যাপ্রুভাল। অনেক জায়গা থাকে যে 4 লাখ টাকার উপরে কোনো সিঙ্গেল পেমেন্ট উইল রিকোয়ার বোর্ড অ্যাপ্রুভাল, এটা কিছু কন্ট্রোল প্রসেস। বাট বিজনেসের প্রয়োজনে দেখা গেলো 5 লাখ টাকার একটা পেমেন্ট করতে হচ্ছে এক জায়গায়, সিইও নিজেই করে না, এটা তো অপারেশনাল পেমেন্ট করে দিচ্ছে, বাট এই নন কমপ্লায়েন্স ক্যান রেজাল্ট ইন রিমুভাল অফ দ্য সিইও যদি বোর্ড ওরকম ভাবে চায়। হ্যাঁ, সো বাট এটার ক্ষেত্রে যদি ইমার্জেন্সি ক্ষেত্রে করতে হতো তাহলে ইমার্জেন্সি বোর্ড মিটিং ডাকতে হতো, নয়তো বোর্ডের একটা গভর্নেন্স প্রসেস সেট করে রাখতে হতো যে ইমার্জেন্সি কেসে বোর্ড মিটিং ডাকতে হয়তো অনেক সময় লাগবে, বোর্ডের এই 3জন মেম্বার মিলে একটা বোর্ড কমিটি হবে, যে কমিটি ক্যান গিভ অ্যাপ্রুভাল ফর এক্সেপশনস, সেই ক্ষেত্রে দ্যাট ইজ কমপ্লায়েন্ট। সো এই মেকানিজম গুলো ম্যাচিউরড অর্গানাইজেশনে উই সি, আমরা দেখি এই ধরনের বিভিন্ন সিনারিও গুলোকে অ্যানালাইসিস করে এই মেকানিজম গুলো রেখে দেওয়া হয় যে হাউ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট অফ ওয়ার্ক। ওকে, এই কর্পোরেট গভর্নেন্স বা এগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এগুলো এক একটা কিন্তু স্ট্রিম অফ স্টাডি। হ্যাঁ, এগুলো খুব মজার মজার নলেজ বেস, এগুলোর মধ্যে অনেক ডিটেইল আছে, অনেক ভাস্ট এরিয়া আছে।
Okay, good. Let's move to IS specific, information system specific controls. এইটাকে আসলে আমরা সাধারণত দেখি, সাধারণত যেটা হয় যে যে কোনো একটা ইনফরমেশন সিস্টেমকে কেন্দ্র করে সেইটার জন্য আমার কিছু কন্ট্রোল প্রসেস বা কন্ট্রোল অবজেক্টিভ সেট করা হয়, সেট করতে হয়, especially if that information system is a large information system, is a high impact and significant information system. সেই ক্ষেত্রে আমার সাধারণত ওই ইনফরমেশন সিস্টেমের জন্য স্ট্র্যাটেজি এন্ড ডিরেকশন অফ দ্য আইটি ফাংশন, ওইটার ইনফরমেশন টেকনোলজি ফাংশনটা কিরকম হবে বা ওভারঅল আইটি ফাংশন কিভাবে চলবে, সেটার স্ট্র্যাটেজি এন্ড ডিরেকশনটা থাকে, যেটা কিনা অর্গানাইজেশনের অন্যান্য জিনিসের উপর ডিপেন্ডেন্ট না বা ক্যানট বি কনসিডার্ড এজ এ জেনারেল কন্ট্রোল। ইট ক্যান আইদার বি আ সেট অফ ইনফরমেশন সিস্টেম, তার জন্য কন্ট্রোল, অথবা টোটাল ইনফরমেশন সিস্টেমস গুলোকে মাথায় রেখে এই আইটি অর্গানাইজেশনটার জন্য একটা ডিরেকশন বা স্ট্র্যাটেজি। যদি একটা অর্গানাইজেশনে, কিরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি একটা কোম্পানিতে ইআরপি ইউজ হয়, তাহলে ওই আইটি ফাংশনটার জন্য যে স্ট্র্যাটেজি বা ডিরেকশন থাকবে, যে অর্গানাইজেশনে ইআরপি ইউজ হয় না, ইআরপির মতো বড় সিস্টেম ইউজ হয় না, ওখানে ইউজ হচ্ছে গিয়ে হয় একটা আহ, ছোটখাটো কিছু ইনভয়েসিং সফটওয়্যার, ছোটখাটো কিছু ইন্টারনেটটাই মেইন জিনিস, তার আইটি অর্গানাইজেশন আইটি ফাংশনের জন্য স্ট্র্যাটেজি এন্ড ডিরেকশন উইল বি ডিফারেন্ট, তাই না? So, ওইটা তখন হয়ে যায় ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক অবজেক্টিভস বা কন্ট্রোল। So, strategy and direction of the IT function, that becomes specific for different বিভিন্ন organization to organization, context to context, information system to information system. Then হচ্ছে general organization and management of the IT function, same applicable। যে জেনারেল অর্গানাইজেশন বলতে এখন আইটি অর্গানাইজেশনে কি কি থাকবে, সে কথা কথা একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনে ওকে এরকম জেনারেল কিছু ইনভয়েসিং সিস্টেম আছে, বিলিং সিস্টেম আছে, সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, হ্যাঁ, বুকিং সিস্টেম আছে, কল সেন্টার সিস্টেম আছে। এখন সেই সিস্টেম ভার্সেস আরেকটা অর্গানাইজেশন যেখানে ইআরপি তো আছেই, বড় বড় বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম আছে যেখানে কিনা হিউজ পরিমাণ ডেটা প্রসেসিং, আবার ডেটা সিস্টেম আছে যেখানে ডেটা মাইনিং করা হয়, ওয়্যার হাউজিং করা হয় ডেটা। এখন সিনারিও এতে আমি আগের যে অর্গানাইজেশন কথা বললাম, ওখানে আমার ডেটা ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নাই, এই রোলটারই কোনো প্রয়োজন নাই। বাট দ্য সিনারিও বি, যে পরের অর্গানাইজেশনের কথা বললাম, ওখানে ডেটা ইঞ্জিনিয়ার ছাড়া চলবে না, ওখানে আমার বিজনেস অ্যানালিস্ট লাগবে, ডেটা ইঞ্জিনিয়ার লাগবে, যারা কিনা পাইথন, পাইথন বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, পাইথনের কোডিং জানবে, টেকনোলজি জানবে, কিভাবে করে ডেটা হার্নেস করতে হয়, এসকিউএল জানবে, তাই না? সো আইটি অর্গানাইজেশন উইল ডিপেন্ড অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য বিজনেস, কন্টেক্সট টু কন্টেক্সট ভ্যারি করবে, সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে। সো ম্যানেজমেন্ট অফ আইটি ফাংশনস এগেইন, যখন অর্গানাইজেশন ভ্যারি করবে, স্ট্রাকচার ভ্যারি করবে, তখন ম্যানেজমেন্ট অফ দ্য আইটি ফাংশন কিভাবে ম্যানেজ করা হবে আইটি ফাংশনটাকে, দ্যাট উইল অলসো হ্যাভ ডিফারেন্সেস। So those will have control checkpoints, those will have control objectives, which will differ from scenario to scenario. Then access to IT resources, including data and programs. Okay, same way, কি করে বিজনেসের সেন্সিটিভিটির উপরে কি ধরনের সিস্টেম ইউজ করা হচ্ছে, তার আসলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, কনটেক্সট কি, এইগুলোর উপরে বেস করে আমার অ্যাক্সেস টু আইটি রিসোর্সেস। আইটি রিসোর্সেস বলতে আইটি অ্যাসেটস, যে ইনফরমেশন অ্যাসেট, ডেটা অ্যাসেট, সিস্টেম অ্যাসেট, এই অ্যাসেট গুলা আমার রিসোর্সেস কিভাবে করে অ্যাক্সেস হবে, কিভাবে ইউজ হবে, এবং ডেটা অ্যান্ড প্রোগ্রামস গুলো কিভাবে ইউজ হবে, এই জিনিসগুলো ভ্যারি করবে। So, যেহেতু ভ্যারি করবে, সেই অনুযায়ী তার কন্ট্রোল গুলো ভ্যারি করবে, জেনারেল কন্ট্রোল দিয়ে অ্যাডিকুয়েটলি চালানো যাবে না। সিস্টেমস ডেভেলপমেন্ট মেথোডোলজিস এন্ড চেঞ্জ কন্ট্রোল, ডেফিনেটলি আমার সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি, আমরা যখন এইচডিএলসি আলোচনা করেছিলাম, ওখানে তো দুই ধরনের সিস্টেম। একটা ছিল আমরা বিস্পোক বলছিলাম, যেখানে আমরা স্ক্র্যাচ থেকে ইন্টারনাল ডেভেলপ করছি, আর একটা থেকে আমরা ভেন্ডর থেকে কিনে এনে এনহ্যান্স করে ইমপ্লিমেন্ট করতেছি। So, দুই রকমের সিস্টেম, এবং বেসিক্যালি সিস্টেমটা কি ধরনের, কত বড়, তার উপরে বেস করে আমার ডেভেলপমেন্ট মেথোডোলজি মে ভ্যারি, সেই অনুযায়ী তার কন্ট্রোল চেক পয়েন্ট অ্যান্ড চেঞ্জ কন্ট্রোল। শুধু ডেভেলপমেন্ট না, ভবিষ্যতে যদি ওই সিস্টেমকে চেঞ্জ করতে হয়, হয়তো একটা ইআরপি আমি যদি এসএপি ইউজ করি, এসএপি তে যদি করে চেঞ্জ করতে হয়, আই হ্যাভ টু কল ইন দা সে কনসালটেন্ট এগেইন। বাট সেটা যদি আমার একটা বিলিং সফটওয়্যার, ছোট বিলিং সফটওয়্যার কোনো চেঞ্জ করতে হয়, যেটা ইনহাউস ডেভেলপ, বা ওয়েবসাইটে কোনো চেঞ্জ করতে হয়, মেবি উইল বি ডুইং ইট আওয়ারসেলভস উইদিন দা ইন্টারনাল। এবং সেইগুলোর জন্য কন্ট্রোল অবজেক্টিভ যদি আমার ভেন্ডর আনতে হয়, তাহলে সেখানে আমার কিছু কন্ট্রোল অবজেক্টিভ থাকবে, ভেন্ডরের রেপুটেশন, ভেন্ডরের ব্যাকগ্রাউন্ড, ভেন্ডরের কমিটমেন্ট,
তারা আমাকে আমাকে একটা জিনিস গ্যারান্টি দিবে, তার সাথে নেগোসিয়েশন, আমার এফোর্ট ট্র্যাকিং, তো উইল বি দ্য কন্ট্রোল চেক পয়েন্টস, যেটা আমার ইন্টারনালি করতে গেলে নট রেলেভেন্ট। সো দিজ আর আইএসএস ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোল হয়ে যাচ্ছে। operations procedure, again system to system operation procedure definitely vary করতে পারে, তাই না? একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন চলতেছে ভার্সেস একটা রিটেল অ্যাপ্লিকেশন চলতেছে, অর্থাৎ রিটেল সেলস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, একটা ব্যাংকিং কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন সিস্টেম, যেটা পার্ট হচ্ছে গিয়ে এটিএম ম্যানেজমেন্ট, যেটা পার্ট হচ্ছে মোবাইল ব্যাংকিং ম্যানেজমেন্ট। তো ওইগুলার যে অপারেশন প্রসিডিউর আর একটা রিটেল শপের যে বিলিং সফটওয়্যার বা একটা সিস্টেম, বড় সিস্টেম চলতেছে, সেটার অপারেশন প্রসিডিউর উইল বি ডিফারেন্ট। তো সেই যখনই অপারেশন প্রসিডিউর ডিফারেন্ট হবে, তখন কন্ট্রোলস ডিফারেন্ট হবে, কন্ট্রোল অবজেক্টিভ ডিফারেন্ট হবে। সিস্টেমস প্রোগ্রামিং এন্ড টেকনিক্যাল সাপোর্ট ফাংশনস, ডেফিনেটলি এটা আগেও যেটা আলোচনা করেছি রেলেভেন্ট, যে তার আসলে প্রোগ্রামিং, তার প্রোগ্রামিং রিলেটেড যে কন্ট্রোল গুলা, প্রোগ্রামিং রিলেটেড যে অবজেক্টিভ গুলা, সেগুলো ডিফারেন্ট হবে, কন্ট্রোল অবজেক্টিভ। টেকনিক্যাল সাপোর্ট ফাংশনের পিপল, তার যে কন্ট্রোল অবজেক্টিভ, তার যে প্রসেস উইল বি ডিফারেন্ট। দেন হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসিডিউর সেম, আমার সিস্টেম শুধু ডেভেলপমেন্ট করলেই হলো না, ইমপ্লিমেন্ট করলে হলো না, তার ইমপ্লিমেন্টেশনের আগে যে কোয়ালিটি অ্যাসুরেন্স হবে, সেটাও আমার সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে। সব সিস্টেমের কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেস একরকম হবে না। কোথাও আমার দেখা যাবে চেক লিস্ট হচ্ছে কি 150 কোশ্চেনে 150 রকমের টেস্ট করে এটাকে আমার লাইভে নিতে হবে, কোথাও আমার 3টা টেস্ট করলেই হয়ে যাবে। সো ডেফিনেটলি দ্যাট ভ্যারিস based on the size of the system, function of the system, sensitivity of the system, impact of the system. ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, আন্ডারস্ট্যান্ডেবল, যে আমি কোনটাকে আসলে ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল আমার করতে হবে, কোনটা না করলেও চলে। সে আমার একটা সিস্টেম হচ্ছে কি যেটা আহ, যেটা কাজ করে হচ্ছে কি প্রিন্টিং ম্যানেজ করে, হ্যাঁ প্রিন্টিং ম্যানেজ করে, অর্গানাইজেশন প্রিন্টিং ম্যানেজ করে, সব প্রিন্টার গুলো ওটার সাথে কানেক্টেড। এখন ওইটাকে আমার কতটা ফিজিক্যালি সিকিউর করা প্রয়োজন ভার্সেস যেখানে আমার টোটাল ফাইন্যান্সিয়াল ডেটা থাকে, সেটাকে সিকিউর করা প্রয়োজন। সো ডেফিনেটলি ইট উইল ভ্যারি based on information systems nature, context and sensitivity. There's a business continuity plan, disaster recovery procedure. Definitely, when we read these, আমরা যখন এগুলো ডিসকাস করেছিলাম, তখন আমরা কি করেছিলাম? আমরা ক্রিটিক্যাল বিজনেস গুলোকে আইডেন্টিফাই করেছিলাম। সেখানে তো ডিফারেন্স হয়ে যায়, যে আমি বিসিপি করতেছি হচ্ছে ফর ক্রিটিক্যাল বিজনেস সেগমেন্টস, ক্রিটিক্যাল বিজনেস অপারেশন, নন ক্রিটিক্যাল গুলোর জন্য করছি না। দ্যাট মেক্স এ ডিফারেন্স ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে ইভেন ক্রিটিক্যাল গুলোর মধ্যে যে সিস্টেমটা হচ্ছে কি আমার 24/7 চলার কথা সেইটা ভার্সেস যেটা আমার শুধু ডে টাইমে চলার কথা সেইটা, দুটার মধ্যে অবশ্যই প্রসেস প্রসিডিউর ইম্পর্টেন্স এন্ড মিটিগেশন অফ রিস্ক ডিফার করবে। সো এগেইন দিজ আর কন্ট্রোলস দ্যাট ডিফার্স সিস্টেম টু সিস্টেম। নেটওয়ার্কস এন্ড কমিউনিকেশনস, ডেফিনেটলি যদি কোনোটা কানেক্টেড সিস্টেম হয়, তার জন্য যে কন্ট্রোল অবজেক্টিভ থাকবে, যেটা কানেক্টেড না, যেটা আইসোলেটেড, তার জন্য কন্ট্রোল অবজেক্টিভ ডিফারেন্ট হবে। Database administration, definitely depending on the sensitivity, again একই রকম প্রোগ্রামিং যেরকম, ঠিক database administration depending on the sensitivity of the system, size of the system, that will vary. Protective and detective mechanisms against internal and external attacks, definitely আমার সিস্টেমের উপর ডিপেন্ড করে। এখন যদি সেটা কানেক্টেড সিস্টেম হয়, তাহলে আমার প্রিভেন্টিভ সিস্টেমের মধ্যে এবং ডিটেকটিভ সিস্টেমের মধ্যে ইন্ট্রুশন প্রিভেনশন, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম লাগবে। যেটা আমার ডিসকানেক্টেড সিস্টেম, যেটা আমার আইসোলেটেড সিস্টেম, শুধু নিজের কোম্পানির ভিতরে কাজ করে, সেটার জন্য আই উইল নট দ্যাট ডিটেকশন এন্ড প্রিভেনশন সিস্টেম, রাইট? ঠিক সেরকম অনেক জিনিসের জন্য এরকম কন্টেক্সচুয়ালি দিস উইল বি ফর। সো দিস আর অল সিস্টেম স্পেসিফিক কন্ট্রোলস, যেটা জেনারেল কন্ট্রোল দিয়ে পুরোপুরি কভার হয় না, বা জেনারেল কন্ট্রোলের মতো সবার জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয় না। So these were all kind of control objectives of information system. কোনো কোশ্চেন এখন পর্যন্ত বা বুঝতে অসুবিধা কোথাও? Great. আপনাদের লাস্ট ক্লাস জানি কবে বলছিলেন? স্যার আমাদের তো পরীক্ষা কবে? এমনিতে 31 অক্টোবর পর্যন্ত ক্লাস দিচ্ছে স্যার। ওকে, 31 অক্টোবর সময় আছে। ঠিক আছে, আমার মনে হয় এরপরে আমাদের স্যার একটা ক্লাস একটু নিব, হ্যাঁ ইনশাল্লাহ। সেটাতে জাস্ট আমি রিভিউ করে দিব, একটু রিভিউ করে দিব। আর এইটার লাস্ট অংশটুকু একটা ছোট্ট অংশ রয়ে গেছে অডিটের। অডিটেরটা আমি শিওর আপনারা নিজেরা পড়লেই বুঝবেন, ওখানে আসলে খুব টেকনিক্যাল কিছু নাই, একদমই পুরোপুরি অডিট রিলেটেড। সো আপনারা নিজেরা পড়লেই বুঝবেন, ওটা নিয়ে আমার আলোচনা খুব একটা করার কিছু নাই সেকেন্ড পার্টটুকু, সেগমেন্ট 6 এ। But still I will touch base on few things in short একটা টাইমে। বাকিটুকু টাইম আমি জাস্ট একটু রিক্যাপ করব, রিক্যাপ না, বাকিটুকু টাইম আমি স্পেন্ড করার আমার ইচ্ছা হচ্ছে কিছু
কন্টেম্পোরারি টেকনোলজি টপিক নিয়ে, যেমন বিটকয়েন হোক বা ক্রিপ্টোকারেন্সি হোক, বিগ ডেটা হোক, বিগ ডেটা, দেন হচ্ছে ব্লক চেইন, দেন হচ্ছে গিয়ে এআই, এই জাতীয় জিনিস নিয়ে আমি একটু টাচ বেস করে দেবো প্রত্যেকটা কনসেপ্ট। দ্যাট ইজ মাই অবজেক্টিভ ফর দ্য লাস্ট ক্লাস, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। হুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি জুয়েল, আলহামদুলিল্লাহ। গুড ইভিনিং স্যার। আপনারা ভালো আছেন সবাই? গুড ইভিনিং। আচ্ছা, এখন পর্যন্ত 19 জন, 18 জন। আমরা আর কিছুটা সময় অপেক্ষা করে, জাস্ট 5-7 মিনিট অপেক্ষা করে তারপর ক্লাসটা শুরু করি। ওকে, সবাই জয়েন করি। আমরা শুরু করে দিই, তাই না? মোটামুটি 35। লাস্ট দিন বোধহয় আমরা ইয়েটা বোধহয় শেষ করে ফেলেছিলাম, সেগমেন্ট 6 এর একটা অংশ। সেকেন্ড অংশটা ছিল, আচ্ছা এক মিনিট একটু বের করে নিই কোন অংশটা ছিল। 6.1 ইনফরমেশন সিস্টেম অডিটিং। হ্যাঁ, আমরা বোধহয় লাস্ট ক্লাসে হ্যাঁ, কন্ট্রোল অবজেক্টিভস, ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোলস, জেনারেল কন্ট্রোলস, এই জিনিসগুলো বোধহয় লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? এখন শুধু একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে কি যে অডিট প্রসিডিউর, ইনফরমেশন সিস্টেম অডিটে নিয়ে আরো কিছু জাস্ট আলোচনা বাকি আছে। লেটস গেট দ্যাট উইটেড। আপনাদের আমাদের আপনাদের কো টিচার যিনি আছেন, হ্যাঁ, এই সাবজেক্টের, ওখানে কোন কোন সেগমেন্ট শেষ হয়েছে? সবকটা কি শেষ হয়ে গেছে? 1, 2, 3 এই 3টে সেগমেন্ট কেউ বলতে পারবেন যে কতটুকু শেষ হয়েছে ওখানে? 3টা সেগমেন্ট, সেগমেন্ট 1, সেগমেন্ট 2 আর সেগমেন্ট 3, এই 3টা কি করা হয়ে গেছে বা কতগুলো ক্লাস হয়েছে? স্যার, জি। আর ওই বাকিগুলো স্যার সবগুলো শেষ হয়েছিল। এখান থেকে স্যার অডিটের যে পোর্শনটা ওইটা হ্যাঁ, হ্যাঁ, বাকি ছিল আর কি। শুধু অডিটের যে বাকিগুলো পোর্শনটা। স্যার কভার করেছেন সবগুলাই। এক্স্যাক্টলি, আমি করেছি 4, 5, 6, বাট কো টিচার যিনি আছেন 1, 2, 3টা কভার করার কথা আর কি। তো ওইটা কি কভার করা হয়ে গেছে 1, 2, 3টা? মানে ওটা কি ক্লাস শেষ হয়ে গেছে ওনার? এটা বলতে পারবেন? এটা বলতে পারেন না, কয়টা ক্লাস হয়েছে স্যার আনুমানিক? চ্যাপ্টার 1 আর 2 মোস্ট প্রবাবলি স্যার আপনি 1 আর 2 থেকে স্টার্ট করেন নাই। না, আমি 1 আর 2 থেকে স্টার্ট করিনি, আমি সেগমেন্ট 4 থেকে স্টার্ট করেছি। ইয়েস স্যার। আর হ্যাঁ, হচ্ছে আহ আব্দুল আল আব্দুল্লাহ আমিন আল স্যার আমিন। মনে হয় হ্যাঁ, চ্যাপ্টার 1 করাইছে, 2 করাইছে, আর ওকে। উনি 1 1 আর করাইছে। 2 আর 3 এই 3টা সেগমেন্ট উনি করাবেন। স্যার হুম। আপনি যদি 2 থেকে আমাদের কিছু ইয়ে ব্রিফ দেন তাহলে আমার মনে হয় ভালো হয়। 2 তে আর হচ্ছে ওই যে ব্লক চেইন, আর হচ্ছে স্যার ব্লক চেইন আর ফিন টেকনোলজি, তারপর হচ্ছে ওকে। স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই তিনটা হুম, টপিক হুম, আপনি যদি একটু ব্রিফ দেন ভালো হবে স্যার। শিওর, কোনো অসুবিধা নেই। আমি বরং আমার আজকে উদ্দেশ্যটা ছিল এটা, যে খুব কুইকলি অডিটের যে জিনিসগুলো আর বাকি আছে। অডিটের যে পোর্শন গুলো স্যার ওইগুলাতে তেমন ক্রিটিক্যাল তেমন কিছু নাই ওইরকম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে অডিটের যে পোর্শনটুকু বাকি আছে এটা আপনারা নিজেরা পড়লে ইজিলি ধরতে পারবেন। দিজ আর অল লিটারেচার। হ্যাঁ, এখানে কনসেপ্ট ক্লিয়ার করার মতো জিনিস আসলে এখন আর বাকি নাই খুব একটা, যেটুকু ছিল আমরা গত ক্লাসে শেষ করে ফেলছি। তো আমি আজকে অডিটেরটা খুব কুইকলি একটু টাচ বেস করে যাব, জাস্ট শেষ করার জন্য। হ্যাঁ, তো এইটা যখন সেগমেন্ট 6টা যখন শেষ হয়ে গেল, বাকি সময়টুকু আমরা একটু ফিনটেক আর ব্লকচেইন এবং এআই নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আপনাদের জাস্ট কনসেপ্টটা ধরায় দেওয়ার জন্য, সো দ্যাট ইভেন ওগুলো আপনারা গুগল সার্চ করেও যদি আপনি দেখেন, হ্যাঁ, তাও আপনারা ভালো আইডিয়া পেয়ে যাবেন। দেয়ার আর লট অফ ইউটিউব ভিডিওস অন দোজ। আমি জাস্ট বলতেছি না যে ইউটিউব ভিডিওর উপরে বেস করে আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে ওগুলো, যেহেতু আমাদের ওইরকম বইয়ে রেফারেন্স বইয়ে নাই, ওগুলাতে ওই এমসিকিউ থেকে যখন আসবে কনসেপ্টটা বোঝাটা দরকার। হ্যাঁ, যে জিনিসটা কি, যেমন আমরা ক্লাউড কম্পিউটিং আলোচনা করেছিলাম, যে 3 ধরনের আমি বলেছিলাম, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। সো দ্যাটস এ কনসেপ্ট, যে আসলে ক্লাউড সার্ভিস বলতে জিনিসটা বোঝায় কি। হ্যাঁ, হাউ ডু উই ইউজ দ্যাট, আমরা ওইটাকে সার্ভিস হিসেবে কেন পে করি, এই জিনিসগুলো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ইউ শুড বি এবল টু আনসার কোশ্চেন্স। সেম ব্লকচেইনের জন্য, বিগ ডেটার জন্য, এআই এর জন্য, এই ধরনের কন্টেম্পোরারি টেকনোলজি যেগুলো আছে
ওগুলো আমি আলোচনা করে যাব আজকে, খুব কুইকলি চেষ্টা করবো ওগুলো কভার করে যেতে। ওকে, আর অডিটের যতটুকু বাকি ছিল সেটা আমি জাস্ট একদম লাইটনিং স্পিডে জাস্ট আজকে শেষ করে যাই। আই হোপ আমাদের পুরো ক্লাসটাও লাগবে না। হুম, আমার আজকে ইন এনি কেস হঠাৎ করে ক্লাসটা দেওয়া, তো আমার ইন এনি কেস আমার একটু 9টার পরে আমার আরেকটা মিটিং আছে। হ্যাঁ, তো আমি হয়তো 9টার পরে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। তো আমি চেষ্টা করবো যে এর মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আলোচনা। আই হোপ, যেটাকে আমরা যদি আধা ঘন্টা আর 1 ঘন্টা যদি ভাগ করে নিই। ওকে, বিসমিল্লাহ। সো আমরা যেটা করছি, যেটুকু বাকি ছিল সেটা হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম অডিটের জন্য আসলে কিছু কিছু জিনিস আমরা কনসেপ্ট আলোচনা করবো, যেমন হচ্ছে বেসিক স্টেপস কি অডিটের জন্য, অডিট অবজেক্টিভ গুলা কি, কি কি ধরনের অডিট হয়, অডিট মেথোডোলজি গুলা কি, এই জিনিসগুলো যেটা আমি একটু আগে বললাম যে দিস আর মোর কাইন্ড অফ থিওরিটিক্যাল অ্যান্ড লিটারেচার টাইপের জিনিস। তো এগুলো আসলে জাস্ট পড়ে মনে রাখা, বা আপনারা এগুলো ভালোই বোঝেন। আমি তো গত ক্লাসে বলছিলাম যে এই একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা সম্ভবত আমার চেয়ে ভালো আপনারা বুঝবেন। হ্যাঁ, বিকজ ইউ হ্যাভ গট সাম অডিট এক্সপিরিয়েন্সেস, এবং সব অডিটই, সেটা ফাইন্যান্সিয়াল হোক আর ইনফরমেশন সিস্টেমের হোক, কিছু জিনিস বাকি রেখে বাকি সব মোডালিটি বা ফ্রেমওয়ার্কটা আসলে একই। লেটস প্রসিড। তো যেটা হচ্ছে যে অডিটের জন্য যেমন বেসিক স্টেপস, যেটা মানে এই জিনিসগুলো আমরা খুব কুইকলি যদি এভাবে করে যাই, যে প্রথমত হচ্ছে কি অ্যাডিকুয়েট প্ল্যানিং নেসেসারি। প্ল্যানিংটা আসলে এমন জিনিস, এটা যে কোনো কিছুর জন্য নেসেসারি। আমি যেমন একটা জিনিস সবসময় বলি, আহ আমরা যখন জবের জন্য ইন্টারভিউ কেউ দেয় এবং আরেকজন ইন্টারভিউ নেয়, তাই না? আমি সবসময় একটা কথা বলি যে ইন্টারভিউ দেওয়ার চেয়ে ইন্টারভিউ নেয়ার প্রিপারেশনটা জরুরি বেশি। ইন্টারভিউ দেওয়া হচ্ছে কি জেনুইনলি হোয়াট এভার আই নো, হোয়াট এভার ইজ মাই এক্সপিরিয়েন্স, হোয়াট এভার আর মাই লার্নিংস, আমি ওই জিনিসটা থেকেই আমার যখন কোশ্চেন করবে কেউ আমাকে, তখন আমি রিপ্লাই দিব। বাট ইন্টারভিউ নেয়ার প্রিপারেশনটা আরো জরুরি কেন? কারণ হচ্ছে গিয়ে আমি এমপ্লয়ার হিসাবে একটা পার্টিকুলার রোলের জন্য নিচ্ছি ইন্টারভিউ। আমার জানতে হবে যে এই রোলের জন্য কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, কোন লেভেলের জন্য আমি নিচ্ছি, তার কাছ থেকে আমার এক্সপেকটেশন কি হবে, এবং কি ব্যাকগ্রাউন্ড থেকে তার ইনফরমেশন কি বের করে নিয়ে আসতে পারলে, এটার নাম আছে একটা, এটাকে বলে বিহেভিয়ারাল ইন্টারভিউ বলে। হ্যাঁ, বিহেভিয়ারাল ইন্টারভিউ, যে তার হিস্ট্রি থেকে, তার ইউনিভার্সিটি লাইফ থেকে, তার জবের বিভিন্ন পোর্শন থেকে আমি তার কোন ধরনের সিনারিও হ্যান্ডলিং এ সে কি ধরনের রেসপন্স করেছিল, এইটা যদি খুঁজে বের করতে পারি, তাহলে ওইটা দিয়ে আমি বুঝতে পারি যে ভবিষ্যতে সে কিভাবে কাজ করবে কোনো একটা সিচুয়েশনে। তো এই জিনিসগুলো যে বোঝাটা প্রয়োজন, কি কি বোঝা প্রয়োজন, আইডেন্টিফাই করা প্রয়োজন, এই জন্য সাধারণত আমি ব্যক্তিগতভাবে যে কোনো ইন্টারভিউর আগে আমি শিওর আমি ইন্টারভিউয়ারের চেয়ে বেশি প্রিপারেশন নেই। হ্যাঁ, উইচ আই ফাইন্ড টু বি ভেরি ইম্পর্টেন্ট। এবং গ্লোবালি যে কোনো বড় বড় অর্গানাইজেশনে, খুব স্ট্রাকচার অর্গানাইজেশন, ইউ উইল ফাইন্ড যে ইন্টারভিউয়ারের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট হিসেবে দেখা হয়, যে ইন্টারভিউয়ার প্রিপারেশন নেবে। ঠিক সেরকম অডিটও, অডিট কি, অডিটও সেম জিনিসটা। আমার কিছু অবজেক্টিভ আছে যে হোয়াট ডু আই ওয়ান্ট টু ফাইন্ড আউট, what are the typical things based on this industry, based on this system, based on the context, কোন ধরনের জিনিসে আসলে আমি কমপ্লায়েন্সের জন্য হোক বা অন্যান্য কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টের জন্য হোক, যে কোনো কারণে আমি একটা অডিট করবো। সো আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিক্স দ্য অবজেক্টিভ, এবং সেই অবজেক্টিভ আমি পৌঁছাবো কি করে, কি জিনিস হলে আমি কি বুঝবো, এইটার প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গায় আসলে এই অডিটের এই জন্য প্রিপারেশনের কথাটা বলা হয়েছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক্স, হ্যাঁ, যে আমি এই টোটাল জিনিসটা, এটা কি, যে কোনো প্রজেক্ট ইজ কি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার টাইম বাউন্ড একটা প্ল্যানিং হচ্ছে কি প্রজেক্ট। এবং টাইম বাউন্ড ইটস নট অনলি প্ল্যানিং, ইটস অলসো আমি এক্সিকিউট করছি, সেটা প্রোগ্রেস করছি, সেই প্রোগ্রেসের থেকে ওয়েদার, আচ্ছা, প্রোগ্রেস করছি, সেই প্রোগ্রেস থেকে ঠিক টাইমে, আচ্ছা মোহাম্মদ কে জানি আনমিউট করে, আচ্ছা ওকে, প্রোগ্রেসটা ঠিক মতো টাইমে হচ্ছে কিনা, আমি কি আসলে আমার এন্ড টাইমে। মোহাম্মদ ইউসুফ, আপনি কিছু বলবেন? আপনার বারবার আনমিউট হয়ে যাচ্ছে কোনো কারণে, হুম, এখন নয়েজ আসছে সবার জন্য। আর মোহাম্মদ ইউসুফ, আপনি স্ক্রিনেও ওই দাগ পড়ছে, হ্যাঁ, আপনি যখন স্ক্রিন টাচ করছেন তখন আমাদের সবার স্ক্রিনেই দাগ দেখা যাচ্ছে। ওকে, আমি যেটা বলছিলাম যে প্রিপারেশন ইজ ওয়ান থিং, আর একটা হচ্ছে কি এটা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এইটার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটার মাইলস্টোন গুলো সেট করা, যে আমি কবের মধ্যে কি জিনিস করব। সো এই টোটাল জিনিসটা আমার আলটিমেটলি পৌঁছানোর জন্য, এন্ড গোলে পৌঁছানোর জন্য
টোটাল জিনিসটা একটা প্ল্যানিং প্রয়োজন, এবং সেই প্ল্যানিংটা হচ্ছে কি আমরা অডিট এঙ্গেজমেন্টটা প্ল্যান করব, যে আমি এই অডিটটা করতে গিয়ে কি কি ধরনের রিস্কে সম্মুখীন হতে পারি, কোথায় কোথায় আনসার্টেনিটি হতে পারে, কোথায় টাইম বেশি লেগে যেতে পারে, কোথাও আমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে যেমন টিপিক্যালি আমরা দেখি ক্রিটিক্যাল পাথ বলে একটা জিনিস আছে, তাই না? প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে ক্রিটিক্যাল পাথ যেটা, সেটা হচ্ছে কি যে একটা সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস যেটাকে আইডেন্টিফাই করা হয় যে এই সিকোয়েন্সের ভিতরে যদি একটা অ্যাক্টিভিটিও যদি তার টাইমের চেয়ে একদিন বেশি লাগে বা 2 দিন বেশি লাগে, সেটা ওভারঅল প্রজেক্টের টাইম লাইনটাকে বাড়িয়ে দিবে, সেটাকে বলে ক্রিটিক্যাল পাথ। ঠিক সেরকম একটা অডিট প্ল্যান করার সময় এর ভিতরে যত রকমের কাজ আছে, যত রকমের অ্যাক্টিভিটি আছে, আমি যদি সাজাই তাকে, সেখানেও একটা ক্রিটিক্যাল পাথ বের করা সম্ভব। সেখানেও আসলে আমার প্ল্যান করা সম্ভব যে এঙ্গেজমেন্ট আমি কিভাবে করে করবো যাতে আমার টোটাল এই টাইমের রিস্কটাও যাতে না থাকে। অডিট প্ল্যান তৈরি করব, এক্সিকিউট করব সেই প্ল্যান অনুযায়ী, এবং ইভেনচুয়ালি প্রজেক্ট মনিটর করব যে আমি কি অ্যাট পার টাইম অনুযায়ী, স্কোপ অনুযায়ী আমি কি অ্যাট পার আছি কিনা, এটাকে মনিটর করব। তো এইগুলো হচ্ছে কি বেসিক্যালি আমাদের অডিট প্রিপারেশন যদি বলি, বেসিক স্টেপস, যেটা অডিট প্রিপারেশনের বেসিক স্টেপস হচ্ছে কি এই জিনিসগুলো, যে অডিটের একটা প্ল্যান থাকা, প্রজেক্ট প্ল্যান হিসেবে ম্যানেজ করা, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট হিসেবে ম্যানেজ করা পুরো জিনিসটাকে, এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের ভিতরে আমার বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিগুলো যেমন এঙ্গেজমেন্ট, অডিট প্ল্যান তৈরি করা, এক্সিকিউট করা সেই প্ল্যানটা, এবং মনিটর করা, এবং মনিটর করে ওখানে যদি আবার রিইটারেট করতে হয়, কখনো যদি পিছনের দিকে এসে প্ল্যানে যদি কোনো কিছু অ্যাডজাস্ট করতে হয় যে না এই জিনিসটাও আমার অডিট করতে হবে, এমন সময় অনেক সময় হয়তো রিভিউ করতে গিয়ে দেখা গেল যে না এইটার সাথে কোরিলেটেড বা ইন্টার রিলেটেড আরেকটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা অডিট করা হয়নি। সো ইউ মে নিড টু কাম ব্যাক অ্যান্ড অ্যাডজাস্ট ইউর স্কোপ। তো রিইটারেশন প্রসেসটা থাকে। অডিট অবজেক্টিভ সাধারণত আমরা ইন্টারনাল কন্ট্রোল সাধারণত এনশিওর করি, যে ইন্টারনাল কন্ট্রোলটা এনশিওর করার জন্য যে অর্গানাইজেশন যাতে এর মধ্যে যে ইনফরমেশন সিস্টেমগুলো ইউজ হচ্ছে বা যে কোনো সিস্টেম যেটা ইউজ হচ্ছে, সেই সিস্টেমটা যাতে বিজনেস রিস্ককে মিনিমাইজ করে। বিজনেস রিস্কটা যখন আমি বলতেছি ইন্টারনাল কন্ট্রোল, তখন আমি এভাবে করে চিন্তা করছি যে বিজনেস রিস্কটা ইজ ফর দ্য অর্গানাইজেশন ইটসেলফ, ফর ইটস স্টেক হোল্ডার্স, তার জন্য যাতে বিজনেস রিস্ক না হয়, এমন কোন একটা জায়গায় একটা লুপহোল রয়ে গেল, এমন কোন একটা জায়গায় ডেটা করাপশন হচ্ছে, এমন কোন জায়গায় ডেটা লস হচ্ছে, যেটা ইভেনচুয়ালি উইল ইম্প্যাক্ট দ্য বিজনেস রেজাল্ট, বিজনেস আউটকাম। তাহলে এর যে শেয়ার হোল্ডার, এর যে স্টেক হোল্ডার্স, এই স্টেক হোল্ডার বলতে শুধু শেয়ার হোল্ডার না, স্টেক হোল্ডার কুড বি এমপ্লয়িজ, কুড বি আদার পিপল, এক্সটার্নাল or ইন্টারনাল পিপল। সো স্টেক হোল্ডাররা যাতে ইম্প্যাক্টেড না হয় নেগেটিভলি, সো রিস্কটাকে মিনিমাইজ করা, এই জন্য ইন্টারনাল কন্ট্রোল এটা যেমন একটা অবজেক্টিভ। এগেইন কমপ্লায়েন্স অ্যান্ড লিগাল এবং রেগুলেটরি অথরিটির যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে এনশিওর করা, এটা হচ্ছে কি এক্সটার্নাল। সো এক্সটার্নাল অ্যাসপেক্ট অফ কন্ট্রোল। তো এই জিনিসগুলো কমপ্লায়েন্স, লিগাল এবং রেগুলেটরি রিকোয়ারমেন্ট করা। দেন হচ্ছে কন্ট্রোলস যাতে থাকে। আমাদের ইনফরমেশন সিস্টেম সিকিউরিটির যে 3টা অবজেক্টিভ আমরা অনেক দিন আলোচনা করেছি, অনেকবার আলোচনা করেছি, যে একটা হচ্ছে গিয়ে কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ সিক্রেসি, অর্থাৎ হচ্ছে গিয়ে যার যেই ডেটা ইনফরমেশন অ্যাক্সেস প্রয়োজন, নিড টু হ্যাভ বেসিসে তারই শুধুমাত্র ওই অ্যাক্সেস থাকা, অন্য কারো অ্যাক্সেস না থাকা, সেটার জন্য রোল ম্যানেজমেন্ট, প্রোফাইল ম্যানেজমেন্ট, ইউজার অথেন্টিকেশন ম্যানেজমেন্ট, এই জিনিসটা। সেকেন্ড অবজেক্টিভ ছিল হচ্ছে গিয়ে ইন্টিগ্রিটি অর্থাৎ পিউরিটি অফ ডেটা, ডেটা যাতে করাপ্টেড না হয়, ডেটা যাতে ম্যানিপুলেটেড না হয়, ডিস্টর্টেড না হয়, সেটা এনশিওর করা। থার্ড ছিল হচ্ছে অ্যাভেলেবিলিটি, ঠিক ইনফরমেশন যখন প্রয়োজন তখনই যাতে অ্যাভেলেবল থাকে। এখানে আমরা আপ টাইম অ্যাভেলেবিলিটি, আমরা হাই অ্যাভেলেবিলিটি আলোচনা করেছি, সেটার জন্য আমরা বিজনেস কন্টিনিউটি প্ল্যান, ডিজাস্টার রিকভারি প্রসিডিউর আলোচনা করেছি। সো এই যে 3টা মেজর অবজেক্টিভ ইনফরমেশন সিস্টেম সিকিউরিটির, একটা হচ্ছে গিয়ে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো এই জিনিসটার জন্য এনাফ কন্ট্রোল এক্সিস্ট করে। কন্ট্রোল কি জিনিস একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, কন্ট্রোল হচ্ছে বেসিক্যালি মেকানিজমস দ্যাট এনশিওরস যে এই জিনিসগুলা আর মনিটরড, মেইনটেইনড, ম্যানেজড, এনশিওর করা হচ্ছে। কিরকম হতে পারে? যেমন অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে যদি বলি যে আমার সে কোথাও হাই অ্যাভেলেবিলিটি রিকোয়ারমেন্ট আছে, কিন্তু সেইখানে আমার যে ইন্টারনেট কানেকশন, 2টা ইন্টারনেট কানেকশন, একটা থাকবে প্রাইমারি, সেকেন্ড আরেকটা হচ্ছে কি ব্যাকআপ। সো এখন আমার অডিট চেক করতে পারে যে আসলে কি ব্যাকআপটা অ্যাক্টিভ আছে কিনা, কারণ প্রাইমারিটা ডাউন না হওয়া পর্যন্ত আসলে এমনিতে নর্মালি বোঝা যাচ্ছে না যে ব্যাকআপটা অ্যাক্টিভ আছে কিনা, তাই না? সবাই জানে যে হ্যাঁ ব্যাকআপ অ্যাক্টিভ আছে, ব্যাকআপ অ্যাক্টিভ আছে,
বাট প্রাইমারি যদি ডাউনই না হয়, প্রাইমারি যদি আনঅ্যাভেলেবল না হয় প্রাইমারি কানেকশন, তাহলে সেকেন্ডারি কানেকশনটা আসলে অ্যাভেলেবল আছে কিনা বোঝাই যাচ্ছে না। বাট অডিটের কাজ হচ্ছে কি টু এনশিওর যে ব্যাকআপটা আসলে অ্যাক্টিভ আছে। So এটা একটা এক্সাম্পল, এরকম অনেক এক্সাম্পল হতে পারে যেখানে এই যে অ্যাভেলেবিলিটি হোক, কনফিডেন্সিয়ালিটি হোক, রিলায়েবিলিটি হোক, এই ইন্টিগ্রিটি, এই জাতীয় জিনিসগুলোকে, এই অবজেক্টিভ গুলোকে এনশিওর করা। দেন হচ্ছে কি প্ল্যানিং ইনভলভস ট্রান্সলেট বেসিক অ্যান্ড ওয়াইড রেঞ্জিং অডিট অবজেক্টিভস টু স্পেসিফিক আইএসআরএস অবজেক্টিভস। আচ্ছা, এইটার মানে হচ্ছে কি যে এই প্ল্যানিংটা ইনভলভ করবে এই যে টোটাল অডিটটাকে আমরা যে প্ল্যান করছি বা যে অবজেক্টিভে আমরা অডিটটা করছি, সেটা আসলে ম্যাক্রো হতে পারে, মাইক্রো হতে পারে। So এটা ম্যাক্রো এবং মাইক্রো টোটাল রেঞ্জটাকে কভার করে। ম্যাক্রো মাইক্রো কেন বলতেছি? ইট ইজ ওভারঅল এই ইনফরমেশন সিস্টেম এনভায়রনমেন্ট, যেটা অর্থাৎ অর্গানাইজেশনে যতগুলো ইনফরমেশন সিস্টেম আছে সব মিলে যে ডেটা পলিসি আছে, যে কমপ্লায়েন্স প্রয়োজন, যে কন্ট্রোলগুলো ইন প্লেস থাকা প্রয়োজন, সেটাও যেমন এনশিওর করবে, ডেটা ইন্টিগ্রিটি, ডেটা প্রিজার্ভেশন, এই জিনিসটা যেমন এনশিওর করবে, এইটাকে চেক করবে। আবার একদম একটা পার্টিকুলার ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক, যে আমার ওই জায়গায় একটা বিলিং অ্যাপ্লিকেশন চলে, দ্যাটস আ পার্টিকুলার ইনফরমেশন সিস্টেম। সো ওই ইনফরমেশন সিস্টেমটা কি তার রাইট ডেলিভারেবলস ডেলিভার করছে কিনা, ওইটা অডিট করা। সো ইটস আ রেঞ্জ ফ্রম আ হাই লেভেল টু আ ভেরি ডিটেইলড লেভেল। হ্যাঁ, আপনাদের খেয়াল আছে কিনা, আমরা একটা আলোচনা করেছিলাম যে সিস্টেমস অ্যাপ্রোচ। হ্যাঁ, সিস্টেমস অ্যাপ্রোচ বা সিস্টেমস থিঙ্কিং, যেখানে আমরা কথা বলছিলাম যে সিস্টেমস থিঙ্কিং হচ্ছে ওই জিনিসটা বিং এবল টু লুক অ্যাট দ্য ফরেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ট্রি। সো উপর থেকে ফরেস্টটাও দেখতে পাচ্ছি, আবার ট্রি গুলাকেও আমি ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছি। সেই সিস্টেমস থিঙ্কিং এ আসলে এখানে অ্যাপ্লিকেবল, যে প্ল্যানিং করতে হবে এমন ভাবে যেখানে যাতে সিস্টেমস থিঙ্কিংটা থাকে, অর্থাৎ আমি হোল সিস্টেমটাকে একসাথেও দেখতে পারি, স্পেসিফিক যে ইনফরমেশন সিস্টেম গুলো আছে তাকেও যদি দেখতে পারি, তার ইচ ফাংশনকে যেন আমি চেক করতে পারি। সো অডিট অবজেক্টিভটা ক্যান রেঞ্জ ইনটু বোথ এরিয়াস। আচ্ছা, এখন পর্যন্ত কোনো কোশ্চেন এর আগের দুইটা স্লাইডে? ওকে, জি। সো অডিটের টাইপ, আসলে টাইপ গুলা এখানে বইয়ের মধ্যে আমাদের যে রেফারেন্স যেখান থেকে নিয়েছি আমরা, সেই রেফারেন্সের মধ্যে আসলে এই কয়টা টাইপ লেখা ছিল। আমি আরো নেক্সট স্লাইডও আছে। হ্যাঁ, এই দুইটা স্লাইডে এই টোটাল 8টা টাইপ বোধহয়। বাট এইটা এগেইন ইটস নট এক্সস্টিভ লিস্ট, ইটস নট অ্যান এক্সস্টিভ লিস্ট, ইটস নট দ্য কেস যে সব সময় সব অথর বা সব সিনারিওতে এক্স্যাক্টলি এইভাবে করেই ভাগ করা হবে। সো এগেইন যেভাবে করে একজন অথর লিখছেন আমরা ওভাবে করে পড়তেছি, আমাদের রেফারেন্সে যেহেতু আছে প্রাইমারি রেফারেন্স বুকে, সেটা আমরা এই 8টা ভাগে 8টা টাইপ আলোচনা করব। সাধারণত আমরা অডিট দেখতে হচ্ছে কমপ্লায়েন্স অডিট। কমপ্লায়েন্স অডিট নাম দিয়ে সেলফ এক্সপ্লেনেটরি, যে ইট ইট চেকস অ্যাবাউট ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস, ডিফারেন্ট রুলস, ল, কমপ্লায়েন্স। যেমন যেমন অনেক পাবলিক লিমিটেড কোম্পানি আছে যারা লিস্টেড কোম্পানি, তাদের জন্য প্রচুর কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট থাকে, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেয়ার আর যে কোনো লিস্টেড কোম্পানিতে শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট এনশিওর করার জন্য, শেয়ার হোল্ডার ইন্টারেস্ট প্রিজার্ভ করার জন্য, প্রোটেক্ট করার জন্য সাধারণত অনেক রকমের কমপ্লায়েন্স থাকে। আমাদেরও কমপ্লায়েন্স থাকে, সেটা ট্যাক্সের কমপ্লায়েন্স থাকে, ভ্যাটের কমপ্লায়েন্স থাকে, অন্যান্য বিভিন্ন অথরিটির কমপ্লায়েন্স থাকে। সো কমপ্লায়েন্সকে সামনে রেখে যে অডিটটা করা হয় সেটা হচ্ছে কি কমপ্লায়েন্স অডিট। তার মানে অবজেক্টিভের উপর ডিপেন্ড করতেছে, যে কমপ্লায়েন্স যখন একটা অবজেক্টিভ, যে কমপ্লায়েন্স চেক করা, তখন এটাকে বলে কমপ্লায়েন্স অবজেক্টিভ। কখনো কখনো একদম কমপ্লায়েন্সের জন্য স্পেসিফিক একদম ইন্ডিপেন্ডেন্টলি হতে পারে, অডিট হতে পারে। কখনো কখনো অন্য টাইপের সাথে মিক্সড হয়েও অডিট হতে পারে। যখন আমরা কমপ্লায়েন্স বলছি তখন আমরা এবং ইনফরমেশন সিস্টেমের ওরিয়েন্টেশনে বলছি, আইটির ওরিয়েন্টেশনে বলছি, ইনফরমেশন টেকনোলজি, তখন আসলে দেখতে হবে যে সে একটা ইআরপি অ্যাপ্লিকেশন চলছে, সেটা কি আমাদের যে ভ্যাট রুল আছে, জাস্ট এক্সাম্পল সেই ভ্যাট রুল অনুযায়ী কমপ্লায়েন্ট কিনা। কোনো কোনো জায়গায় যখন লজিস্টিক্স ইনভলভ থাকে, স্পেশালি ইন্টারন্যাশনাল লজিস্টিক্স, ওভারসিজ লজিস্টিক্স ইনভলভ থাকে কোনো সিস্টেমে, ওই ওভারসিজ লজিস্টিক্স জাতীয় অপারেশন হচ্ছে, তখন কমপ্লায়েন্স দেখতে হয় যে আমার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ডিউটি যে সমস্ত কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে সিস্টেম লেভেলে, সেগুলা ইন প্লেস আছে কিনা। কখনো কখনো সে একটা বিপিও সার্ভিস, বিজনেস প্রসেস আউটসোর্সিং, একটা কল সেন্টার, হ্যাঁ, বিপিও কল সেন্টার, এরকম বড় বড় কল সেন্টার আছে যারা বাইরের ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির সেলস সাপোর্ট অথবা সার্ভিস সাপোর্ট গুলা টেলিফোনের মাধ্যমে দিয়ে থাকে, বাংলাদেশে বসে, ইন্ডিয়াতে বসে, ফিলিপিনে বসে। এই ধরনের একটা বিপিও কল সেন্টার করতে গেলে বিটিআরসি, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের
বেসিক্যালি দেয়ার আর লট অফ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস। ওখানে যেমন একটা সিস্টেমের ভিতরে, একটা সার্ভারের ভিতরে একই সাথে লোকাল কল ঢোকা এবং ইন্টারন্যাশনাল কলের জন্য ইন্টারনেট কানেকশন রাখা নিষেধ। দ্যাটস এ নন কমপ্লায়েন্স। সো একটা কমপ্লায়েন্স অডিটের অবজেক্টিভ হতে পারে বেসড অন ডিফারেন্ট কনটেক্সট, যে তার কি কি ধরনের কমপ্লায়েন্সের জন্য আমি অডিট করছি। সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর হতে পারে, এটা একটা কম্বাইন্ড অডিটর হতে পারে, ওভারঅল কমপ্লায়েন্স অডিটর হতে পারে, আবার ইট ক্যান বি ক্লাবড উইথ আদার অডিট অবজেক্টিভস as well. Then comes হচ্ছে financial audits that we all understand, I'm sure, যে financial information integrity and reliability এই জিনিসটাকে ensure করার জন্য, যে whether the financial information published by the organization is reliable, whether it is correct, whether there are evidence, this is evidence backed, hypothetical না, evidence backed কিনা। সো এটা যেমন ফাইন্যান্সিয়াল অডিটের একটা অবজেক্টিভ। আর একটা টাইপ হতে পারে অপারেশনাল অডিট, সেই জায়গায় হচ্ছে গিয়ে স্পেশালি সিকিউরিটি রিলেটেড, প্রোটেকশন রিলেটেড, সেটা হতে পারে যে আমরা ইনফরমেশন সিকিউরিটি যে তিনটা অবজেক্টিভ বলেছি, অ্যাভেইলেবিলিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, সেই অনুযায়ী আসলে তার অপারেশনাল টোটাল যে প্রসেসটা ইনভলভড অ্যাক্রস ডিফারেন্ট সিস্টেমস হতে পারে, এগেইন একটা পার্টিকুলার সিস্টেমের, হতে পারে অ্যাক্রস ডিফারেন্ট সিস্টেমস, যেখানেই হোক না কেন এই আইএস এনভায়রনমেন্টে টোটাল জায়গাটাতে এই সিকিউরিটি অ্যাসপেক্টগুলো প্রত্যেকটা মেনটেন হচ্ছে কিনা। সিকিউরিটি অ্যাসপেক্ট মেনটেন হলে আসলে এটার পারফরমেন্সও মেনটেন হয়ে যাবে, এটার আসলে অ্যাভেইলেবিলিটি মেনটেন হয়ে যাবে, কারণ সিকিউরিটির ভিতরে আসলে সবকটা অবজেক্টিভই পড়ে। তো এই যে অপারেশনালি কন্ট্রোলগুলো ইন প্লেস আছে কিনা, হ্যাঁ, লজিক্যাল এবং ফিজিক্যাল সিকিউরিটি সব এনশিওর আছে কিনা, সেটা দেখাটা হচ্ছে অপারেশনাল অডিটের একটা অবজেক্টিভ। সো এগেইন কমপ্লায়েন্স অ্যান্ড অপারেশনাল অডিট দুটো ক্লাবড হয়েও অনেক সময় পারফর্ম করা হয়। ইন্টিগ্রেটেড অডিট হচ্ছে কি যেখানে কিনা আসলে আমরা আসলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, হ্যাঁ, ইন্টিগ্রেটেড অডিট হচ্ছে কি আসলে যেখানে আমরা মাল্টিপল অডিট একসাথে করছি, হ্যাঁ, যেখানে আমরা সব কটা অবজেক্টিভকে একসাথে করে নিয়ে যখন অডিট করছি তখন আমরা ওটাকে বলছি ইন্টিগ্রেটেড অডিট। অর্থাৎ এখানে কমপ্লায়েন্স, ফাইন্যান্সিয়াল, অপারেশনস, সিকিউরিটি সব রকমের অডিট থাকতে পারে। মাল্টিপল অডিট যখন অবজেক্টিভ নিয়ে যখন একসাথে অডিট করছি তখন এটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড অডিটস। অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট আসলে ইটস অপারেশনাল অডিট, যেটা অপারেশনাল অডিট যখন আমরা আমাদের অথর যে এই সময় আলোচনা করেছেন তখন উনি মোর ফোকাস করেছেন হচ্ছে সিকিউরিটির দিকে, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অপারেশনাল আসলে একই রকম। ওয়েন ইউ সে যে কেউ একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেট করছেন, সে আসলে নেটওয়ার্কের মোস্টলি সিকিউরিটি কনটেক্সটই অ্যাডমিনিস্ট্রেট করেন। আমি যেমন বললাম এর মধ্যে শুধু একটা জিনিসই হচ্ছে একটু বাইরে রাখা যায়, সেটা হচ্ছে পারফরমেন্স, যেটা ডাইরেক্ট সিকিউরিটি অবজেক্টিভের ভিতরে সবসময় ডাইরেক্টলি পড়ে না, বাট ইনডাইরেক্টলি অ্যাভেইলেবিলিটি অবজেক্টিভটা ইভেন্চুয়ালি পারফরমেন্স অবজেক্টিভের সাথে রিলেটেড। তার মানে একটা সিস্টেমের, আমি জাস্ট ভেঙে যদি বলি যে একটা ইনফরমেশন সিস্টেম, একটা সার্ভারের পারফরমেন্স যদি খুব খারাপ থাকে, খুব স্লো চলতেছে, দ্যাটস অ্যান অ্যাভেইলেবিলিটি ইস্যু ইটসেলফ, যে আমার তো যতজন ইউজারের অল্প সময়ের মধ্যে যে ইনফরমেশন পাওয়া দরকার আমি ওটা অ্যাভেইলেবল করতে পারছি না ডিউ টু পারফরমেন্স। সো দেখা যাচ্ছে পারফরমেন্স অ্যান্ড অ্যাভেইলেবিলিটি এগেইন গেটস রিলেটেড। দ্যাটস ওয়াই অপারেশনাল অডিট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট এই দুইটা আসলে একই রকম জিনিস, হ্যাঁ, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভে মোর ফোকাস হচ্ছে গিয়ে অপারেশনাল প্রোডাক্টিভিটিতে আর ওখানে হচ্ছে অপারেশনাল সিকিউরিটিতে। ইনফরমেশন সিস্টেম অডিট, ইনফরমেশন সিস্টেম অডিটস তো ডেফিনেটলি আমরা যখন ইনফরমেশন সিস্টেম রিলেটেড যে অবজেক্টিভই যে কোনো অডিট করি না কেন সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিট, যেখানে আমরা সাধারণত ইন্টিগ্রিটি, এই যে ইন্টিগ্রিটি, অ্যাভেইলেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি অফ ডিফারেন্ট রিসোর্সেস, সেটা হতে পারে স্টোরেজ, ইনফরমেশন স্টোরেজ, সেটা হতে পারে সিস্টেম যেখানে প্রসেসিং হচ্ছে, সেটা একটা ইনফরমেশন সিস্টেম টোটাল এনভায়রনমেন্টের যে কোনো অংশেরই অডিট হতে পারে। এগুলো আসলে একদম ডিস্টিংক্ট আলাদা আলাদা টাইপ না, অলরেডি আপনারা বুঝে গেছেন আশা করি, যেগুলো ডিস্টিংক্ট আলাদা আলাদা টাইপ না, এগুলো ওভারল্যাপ একটার সাথে আরেকটা। ওকে, স্পেশালাইজড অডিট হচ্ছে গিয়ে সাধারণত আমরা যেখানে করা হয় যে কোনো একটা পার্টিকুলার থার্ড পার্টি বা কোনো একটা পার্টিকুলার ফাংশন, থার্ড পার্টি না হলে ইন্টারনাল হলেও কোনো একটা পার্টিকুলার ফাংশন নিয়ে আমরা অডিট করছি। যেমন ধরেন রিসেন্টলি আমি যে অর্গানাইজেশনে এই মুহূর্তে বেশি ফুল টাইম দিচ্ছি, সেই অর্গানাইজেশনে দ্যাটস এ হেলথ কেয়ার অর্গানাইজেশন, সেখানে আমি রিসেন্টলি একটা অডিট করালাম। সেই অডিটটা হচ্ছে গিয়ে ইট ওয়াজ মোস্টলি অ্যাবাউট যে
হোম স্যাম্পল কালেকশন, অর্থাৎ বাসা থেকে ব্লাড স্যাম্পল, ইউরিন স্যাম্পল যে কালেকশন করে, ফ্লেবোটমিস্ট বলে তাদেরকে, যারা কালেকশন করে, সে কালেকশনের যে অ্যালোকেশন হয়, জব অ্যালোকেশন হয় অ্যামাং লট অফ ডিফারেন্ট, অনেক ফ্লেবোটমিস্ট আছে, তাদের মধ্যে যে জবটা অ্যালোকেশন হয় সেটা একটা সিস্টেম দ্বারা হয়। সেটার একটা লজিক আছে যে কোন ফ্লেবোটমিস্টটা এখন কোন এলাকায় অ্যাভেলেবল, তাকে তাড়াতাড়ি তাকে সেই এলাকার একটা অর্ডার অ্যাসাইন করা হবে। তারপরে এটা একটা ট্র্যাকিং করা হয় যে সেই স্যাম্পলটা কালেক্ট করে কখন জমা দেওয়া হলো, কখন আসলো, কখন ল্যাবে গেল, সো এরকম ডিফারেন্ট ট্র্যাকিং আছে। তো দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে কাস্টমারের বা পেশেন্টের, রিসেন্টলি আমরা উই হ্যাভ মার্ক যে স্পেশালি যখন ডেঙ্গু খুব হাইক করলো তখন মার্ক করলাম যে কাস্টমাররা খুব ডিস্যাটিসফাইড, বেশ কিছু কাস্টমার ডিস্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করেছেন যে ওনাদেরকে যে টাইম দেওয়া হচ্ছে সেই টাইমে পৌঁছাচ্ছে না ফ্লেবোটমিস্ট, বা যেই টাইমে রিপোর্ট পাওয়ার কথা ওই টাইমে রিপোর্ট পাচ্ছেন না ওনারা। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমকে যখন কেন্দ্র করে একদম ঠিক ওই সিস্টেমটার উপরেই একটা অডিট চালানো হলো, যে এক্স্যাক্টলি এন্ড টু এন্ড এই হোম স্যাম্পল কালেকশনের অ্যাসাইনমেন্ট এবং তারপরে ট্র্যাকিং, কোথায় গিয়ে আসলে সমস্যা হয়, কত পার্সেন্ট জায়গায় সমস্যা হয়, শিডিউলিং, এই টোটাল সিস্টেমটার মধ্যে কতটুকু জায়গায় সমস্যা, তাহলে কি হলো, এটা একটা স্পেশালাইজড অডিট হলো, যে এই জিনিসটাকে একটা পার্টিকুলার ফাংশনকে বা পার্টিকুলার সেট অফ অ্যাক্টিভিটিসকে কেন্দ্র করে একটা অডিট করা হলো। তখন এটা হচ্ছে গিয়ে স্পেশালাইজড অডিট। এখন এইটা হতে পারে, সাধারণত বেশি হয় হচ্ছে গিয়ে যখন আমরা থার্ড পার্টি সাথে কোনো এঙ্গেজমেন্টে আছি, কোনো সার্ভিস থার্ড পার্টি দিচ্ছে, তখন আমরা ওই থার্ড পার্টির সার্ভিসটাকে অডিট করার সময় সাধারণত স্পেশালাইজড অডিট টার্মটা বেশি ইউজ করি। লাস্ট হচ্ছে ফরেনসিক অডিট। ফরেনসিক ওয়ার্ডটা থেকেই বোঝা যাচ্ছে ইটস এগেইনস্ট সেলফ এক্সপ্লেনেটরি। যখন কোনো একটা ইভেন্ট, কোনো একটা অকারেন্স, কোনো একটা ঘটনা ঘটে গেল, আনডিউ ঘটনা, কোনো কিছু যেটা কিনা উচিত না ঘটাটা, হ্যাঁ, যেটা এটা খারাপ ঘটনা ঘটে গেল, তখন ওই ঘটে যাওয়ার পরে আমরা যখন ওইটার কারণটা আইডেন্টিফাই করি, রুট কজ অ্যানালাইসিস করি এবং ইনভেস্টিগেট করি কার ফল্টে এটা হলো, কেন এটা হলো, কি করা যেত, এই আইডেন্টিফিকেশন করি উইথ দ্য অবজেক্টিভ যে ভবিষ্যতে যাতে না হয়। মেইন অবজেক্টিভ থাকে হচ্ছে কি যাতে ভবিষ্যতে যাতে না হয়, অথবা অবজেক্টিভ থাকে হচ্ছে কি এইটার জন্য যদি পানিশমেন্ট দিতে হয়, কাউকে কাউকে ট্রান্সফার করতে হয়, কাউকে সাসপেন্ড করতে হয়, কাউকে চাকরি থেকে বের করে দিতে হয়, কাউকে ফাইন করতে হয়, কিংবা কারোর সাথে কন্ট্রাক্ট বাতিল হবে কোনো থার্ড পার্টির সাথে, সো এইটার যে পানিশমেন্ট বা এটার জাজমেন্ট জায়গায় পৌঁছানোর জন্য আমরা সাধারণত ফরেনসিক অডিট করি। সো দুইটা কারণে ফরেনসিক অডিট করি। একটা হচ্ছে গিয়ে যাতে এই একই প্রবলেমটা রিপিট না হয়, রিকার না করে, এটার জন্য কি কি প্রোটেকশন নেওয়া যায় সেটাকে আইডেন্টিফাই করার জন্য। আরেকটা হচ্ছে গিয়ে টু ইনভেস্টিগেট অ্যান্ড রিচ টু আ জাজমেন্ট যে ওকে কার জন্য, কার ফল্টে, কার অ্যাকাউন্টেবিলিটিতে এই জিনিসটা হলো। ওকে, দিস ইজ ফরেনসিক অডিট। যে অডিট টাইপগুলোর উপরে কোনো কোশ্চেন? নো স্যার। গ্রেট। এরপর আমরা আসা হচ্ছে অডিট ফেজেস। এটা আমি খুব বেশি আলোচনা করার দরকার নেই, এটা অনেক খুব সিম্পল। এই টেবিলটা বইও আছে, এখানেও তো দেয়াই আছে পুরো টেবিলটা। বেসিক্যালি অডিটের ফেজ বলতে আসলে অডিটের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার বলতে পারেন আর কি, যে অডিট ফেজের মধ্যে অডিটের সাবজেক্টটা কি আইডেন্টিফাই, যে আমি ওই যে অবজেক্টিভ গুলো যেগুলো বললাম, যে 8টা টাইপ বললাম, যদিও একদম ডিস্টিংটিভ 8টা টাইপ না, আমি আগেই বললাম। সো এর মধ্যে কোনো একটা টাইপের অডিট যদি আমরা করছি, তাহলে ওইটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই দ্য এরিয়া টু বি অডিটেড, অর্থাৎ আমি অডিটের সাবজেক্টটা কি, আমি কি ফরেনসিক অডিট করছি, আমি কি স্পেশালাইজড অডিট করছি, আমি কি ফাইন্যান্সিয়াল অডিট করছি, সো কি ধরনের অডিট করছি। দেন হচ্ছে অডিট অবজেক্টিভ, ওখানে আমি একদম পার্টিকুলার অবজেক্টিভ গুলাকে আইডেন্টিফাই করবো, স্পেসিফাই করবো। স্কোপ, আমি আসলে কত দিনের ডেটার উপরে করব, কতগুলা সিস্টেমের ডেটার উপরে করব, কি কি ধরনের জিনিস করবো, একটু ডিটেল স্কোপিং করা। অ্যান্ড দেন হচ্ছে প্রি অডিট প্ল্যানিং, যে ওখানে করতে গিয়ে এই যে আমি অবজেক্টিভে যদি আমার পৌঁছাতে হয় তাহলে কি পরিমাণ টাইম লাগবে, কি পরিমাণ রিসোর্স লাগবে, কি পরিমাণ অ্যাক্সেস লাগবে। তো এই জাতীয় জিনিসগুলোকে প্রিপেয়ার করে ফেলা হচ্ছে কি প্রি অডিট প্ল্যানিং। এইগুলা হচ্ছে কি অডিটের মেইন ফেজ গুলা। এবং তারপরে হচ্ছে অডিট প্রিপারেশন হয়ে গেল, এইবার হচ্ছে গিয়ে ডেটা গ্যাদারিং। আমি যখন অডিটটা করছি কি আমাকে ডেটা গ্যাদার করতে হবে, কখনো কখনো ইন্টারভিউ করতে হবে। সেটা ডেটা গ্যাদারটা ইন্টারভিউ থেকে হতে পারে, সেটা হতে পারে হচ্ছে গিয়ে আমার ডকুমেন্টেশন থেকে হতে পারে, সেই বিভিন্ন লগ থেকে হতে পারে, সিস্টেমের বিভিন্ন লগ থাকে, লগ গুলা আমাকে ডাউনলোড করে চেক করতে হবে। সো দেয়ার ক্যান বি ভেরিয়াস সোর্সেস ফর গ্যাদারিং ডেটা ফর দ্য অডিট, যেটার উপরে আমি অডিটটা করব। আগে আমি কিন্তু স্কোপ এবং পারপাস গুলো ডিফাইন করে নিয়েছি, সেই স্কোপ গুলো যখন ডিফাইন করেছি ওই স্কোপ অনুযায়ী আমি ডেটা কালেক্ট করব অডিটের জন্য। এরপরে যখন ডেটা কালেক্ট হয়ে গেল, তখন হচ্ছে কি আমি আসলে টেস্ট করব এবং রিভিউ করব, রেজাল্টে পৌঁছাবো, যে আলটিমেটলি
আমি অডিটটা পারফর্ম করার জন্য আগেই তো প্রসিডিউর প্রি অডিট প্রিপারেশনে ঠিক করে নিয়েছি যে আমি কোন অবজেক্টিভে পৌঁছাতে চাই, কোন ধরনের ডেটা সেট থেকে, কোন ধরনের সোর্স থেকে ডেটা নিতে চাই। এবার যখন ডেটা কালেক্ট হয়ে গেল, এবার আমি হচ্ছে কি এর মধ্যে অ্যানালাইসিস শুরু করলাম বা অডিট শুরু করলাম। এর অডিটের ক্ষেত্রে, ইনফরমেশন সিস্টেম অডিটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা সাধারণত অডিট ট্রেইল দিয়ে করি, অর্থাৎ লগস। এই লগস গুলা থেকে আমি আসলে, লগে তো হাজার হাজার কোটি কোটি লাইন লেখা আছে বিভিন্ন রকমের ইভেন্টের, বাট আমি আসলে কোন জিনিসটা নিয়ে কনসার্ন, সেই জিনিসটা অনুযায়ী এটাকে ফিল্টার করা, অর্ডার করা, এটাকে ক্যালকুলেশনে বের করা, হোয়াট এভার দ্য অ্যানালাইসিস রিকোয়ার্ড, ওইটা করা হচ্ছে গিয়ে আলটিমেটলি প্রসিডিউরস ফর ইভ্যালুয়েটিং দ্য টেস্ট অর রিভিউ রেজাল্টস। হ্যাঁ, কিভাবে আমি এটাকে টেস্ট করব বা রেজাল্টটা রিভিউ করব। দেন কামস হচ্ছে গিয়ে প্রসিডিউরস ফর কমিউনিকেশন উইথ ম্যানেজমেন্ট, অর্থাৎ এরপরে আমার ফেজটা হচ্ছে, কারণ এই জিনিসটা অডিট যে অবজারভেশনটা আমি, ইভেন যদি এটা এক্সটার্নাল অডিট হয়, ম্যানেজমেন্টের কাছে আগে অবজারভেশনটা দিতে হয়। এটা আপনারা খুব ভালো মতোই জানেন যে ম্যানেজমেন্টের কাছে যখন অবজারভেশনটা দিলাম, দে মে হ্যাভ সাম সে। সো আমি এই যে অডিটটা যে প্রথমত প্রোগ্রেস করছে, কোথাও গিয়ে বাধা পাচ্ছে, কোথাও আমার ডেটা সোর্স প্রয়োজন, যে ডেটা সোর্সটা আমার ডিলেট হচ্ছে, পাচ্ছি না, এই সমস্ত কিছু জানার জন্য একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেশন প্রয়োজন টু দ্য ম্যানেজমেন্ট। দিস ইজ দ্য ফার্স্ট থিং। দেন হচ্ছে গিয়ে যখন ফাইনাল রিপোর্টটা হয়ে যায়, তখনও ম্যানেজমেন্টের সাথে এটাকে শেয়ার করা ফর দেয়ার ফাইনাল অবজারভেশন অর জাস্টিফিকেশন। যদি এটা যদি প্রপার হয়, we adjust the report, otherwise we proceed with the report that we have prepared. দেন হচ্ছে অডিট রিপোর্ট প্রিপারেশন, যে এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আলটিমেটলি এর যে রিভিউ প্রসিডিউর গুলা, এই সমস্ত রিভিউ গুলা, ফাইনাল রেজাল্ট ইয়ে করা, একই সাথে ইনক্লুড করা যে এর ফলো আপ কি হবে, এর ভবিষ্যৎ কি। আমি যদি এখন প্রায়োরিটি 1 একটা অডিট অবজারভেশন পেয়ে থাকি, ডেফিনেটলি এটাকে এই জায়গায় ছেড়ে দিয়ে যাওয়া যাবে না। এইটার জন্য রেকমেন্ডেশনটা কি, কি করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা বা রেকমেন্ডেশনটা কি করতে হবে, হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি এটাকে ফলো আপ আমি কিভাবে টেস্ট করবো, যখন ম্যানেজমেন্ট বলবে এটা কারেক্ট করতেছি, কারেক্ট হলো কিনা সেটা টেস্ট কিভাবে হবে, সে এই জাতীয় কিছু জিনিস লে ডাউন করে যাওয়া হচ্ছে কি অডিট রিপোর্ট প্রিপারেশনের পার্ট। আই স্যার, লিভ। একটা প্রশ্ন ছিল, Yes, অডিট ma'am, বলেন। ট্রেইলটাকে একটু বুঝাবেন? অডিট আচ্ছা, ট্রেইল অডিট ট্রেইল হচ্ছে গিয়ে এই যে লগ যেটাকে বলে, সেটা হচ্ছে অডিট ট্রেইল। অডিট ট্রেইলটা হচ্ছে গিয়ে পারপাস হচ্ছে অডিট করার জন্যই। আচ্ছা, অডিট ট্রেইলটাকে আমি আর একটু সুন্দরভাবে ইয়ে করে ক্লিয়ার করে বুঝাই। একটা সিস্টেমে নানান রকমের ইভেন্ট ঘটে, একটা যে কোনো একটা সিস্টেম, ধরে নেন একটা অ্যাকাউন্টিং সিস্টেম। এখন একটা অ্যাকাউন্টিং সিস্টেমে প্রথম ইভেন্ট যেটা ঘটে, যে কেউ একজন অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাক্সেস করলো। সো অ্যাক্সেস করাটা কোন কম্পিউটার থেকে হলো, কোন আইপি অ্যাড্রেস থেকে, কয়টার সময়, এটা যেমন একটা ইভেন্ট। তারপর কেউ একজন লগ ইন করলো, এবং লগ ইন করার সময় 2বার পাসওয়ার্ড ভুল অ্যাটেম্প্ট করলেন, থার্ড টাইম কারেক্ট পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলেন। এইখানে কিন্তু ইভেন্ট হয়ে গেল 3টা, 2টা রং পাসওয়ার্ড এন্ট্রি, একটা রাইট পাসওয়ার্ড এন্ট্রি ইভেন্ট। লগ ইন হয়ে গেল, লগ ইন ইভেন্টটা হয়ে গেল। এরপরে উনি পার্টিকুলার একটা মেনু ক্লিক করে কোনো একটা লেজারে গেলেন, এটাও একটা ইভেন্ট। সো একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যারের মধ্যে যা কিছু ইউজার ইন্টারাকশন হচ্ছে, যা কিছু ঘটছে, সব ইভেন্ট, এগুলোকে বলি আমরা ইভেন্ট। এখন অডিট ট্রেইল বা অডিট লগ হচ্ছে গিয়ে এই সমস্ত ইভেন্টের একটা রেকর্ড রাখা, যে ঠিক 8:22 PM এই সিস্টেমটা অন হয়েছে, 8:23 এত সেকেন্ডে অমুক ইউজার রং পাসওয়ার্ড এন্ট্রি করেছে, 23 আরো একটু 40 সেকেন্ড সময়, 40 সেকেন্ডে আবার রং এন্ট্রি হয়েছে, 8:24 10 সেকেন্ডে রাইট পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়েছে, অথেন্টিকেটেড ইউজার হচ্ছে অমুক মিস্টার এক্স। এই যে প্রত্যেকটা ইভেন্ট তার টাইম অনুযায়ী ক্রোনোলজিক্যালি, এটাকে বলে ক্রোনোলজিক্যালি রেকর্ড রাখা আরেকটা জায়গায়। আমরা তো একটা অ্যাপ্লিকেশনের ডেটাবেজের রেকর্ড থাকবে কি, অ্যাকাউন্টিং এন্ট্রি গুলো থাকবে, তাই না? বিভিন্ন ডেবিট ক্রেডিট থাকবে, সেলস কত হলো সেটা থাকবে, ফিক্সড অ্যাসেটে কোনো অ্যাডজাস্টমেন্ট হলে সেটা থাকবে, ব্যাংক রিকনসিলিয়েশন হলে সেটা থাকবে। বাট এই যে কি রান করছে, কে কোন রিপোর্ট রান করছে, কে কোন এন্ট্রি করছে, কে পাসওয়ার্ড ভুল দিল, কে ঠিক দিল, এই যে ইভেন্ট গুলা, এইগুলাকে যখন লগ করা হয়, লগ করার উদ্দেশ্য হচ্ছে, রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, আচ্ছা এই ফিগারটা এরকম তো ছিল না, এই ফিগারটা এই অ্যাডজাস্টমেন্টটা কে দিল, যদি এরকম বের করতে হয়, তখন আমাকে হিস্ট্রিতে দেখতে হবে যে এই জাতীয় চেঞ্জটা কে কে করেছে লাস্ট 7 দিনে। তখন কোথা থেকে দেখবো? এই ইভেন্ট গুলার রেকর্ড থেকে দেখবো। এই chronological recording of all events is the audit trail.
স্যার এটা কি সিস্টেমে আলাদাভাবে থাকে? আলাদাভাবে স্টোর হয় ও সিস্টেমে, আচ্ছা, স্যার থ্যাংক ইউ স্যার। আলাদাভাবে। এটা কি স্যার ওয়ান কাইন্ড অফ ট্র্যাকিং সিস্টেম? ও ওয়ান কাইন্ড অফ ট্র্যাকিং সিস্টেম, এটা স্যার ক্রোনোলজিক্যালি লগ রাখা হয়। যেরকম আমরা হচ্ছে গিয়ে অর্গানাইজেশনে দেখেছিলাম যে কেউ যদি জার্নাল প্রিপেয়ার করে থাকে তো হুম, হচ্ছে ওইটা রান করলে নিচে লেখা থাকতো যে আইডিয়া তো প্রিপেয়ার্ড বাই অমুক, রাইট, এরকমই হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইভেন্টেরই হচ্ছে আলাদা করে রেকর্ড রাখে, সেটা ভুল হোক শুদ্ধ হোক। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, যে কোনো অ্যাটেম্পট হোক, সাকসেস হোক, ফেইলিয়ার হোক, যে কোনো অ্যাক্টিভিটি ডান অন এ সফটওয়্যার, যদি ওই সফটওয়্যারটা সেন্সিটিভ হয়ে থাকে সাধারণত এটার অডিট ট্রেল ফিচারটা থাকে, যার ফলে এই সমস্ত সব সফটওয়্যার কিন্তু বাই ডিফল্ট এটা থাকে না, বাই দ্য ওয়ে। হুম, এটা হচ্ছে কি যে কোনো, এটা হচ্ছে কি ডিপেন্ড করে যে ওই অ্যাপ্লিকেশনটা কতটা সিরিয়াস, কতটা আসলে সেন্সিটিভ, তার উপরে বেশ করে কত ডিটেইল অডিট লগ থাকবে। মানে কোনো সেন্সিটিভ সিস্টেমে ইউ জাস্ট ক্লিক অন আ বাটন, ইটস লগড, ইউ ক্লিক অন দ্য মেনু, ইটস লগড, ইউ লগ ইন, ইটস লগড, ইউ লগ আউট, ইটস লগড। ইউ জাস্ট সি আ ভাউচার, পুরানো ভাউচার দেখলেন, ইটস লগড, যে আপনি ভাউচারটা দেখছেন। আর কোনো সিস্টেম ইজ নট সো সেন্সিটিভ, ওখানে শুধু হয়তো লগ ইন লগ আউটটা আর কোনো ডিলিশন হচ্ছে কিনা ওইটুকু লক করা হচ্ছে, কেউ কোনো কিছু ডিলিট করতেছে কিনা, কেউ কোনো নতুন ভাউচার ক্রিয়েট করতেছে কিনা, শুধু এইটুকুই হয়তো লগ হচ্ছে। কে কয়টা ভাউচার দেখলো এটা হচ্ছে লগ হচ্ছে না। সো ইট ক্যান ভ্যারি সিস্টেম টু সিস্টেম। হ্যাঁ, বাট ইয়েস, ইট ইজ সেপারেটলি লকড, ইটস সেপারেটলি স্টোরড ফর দ্য পারপাস অফ অডিটিং, স্যার এটাকে বলা হচ্ছে এটা কি অডিট ট্রেল। অর্গানাইজেশন অনুযায়ী ভ্যারি করে যে কে কিরকম সিকিউরিটি মেনটেন ডেফিনেটলি করবে? ডেফিনেটলি ডেফিনেটলি। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার আসি হচ্ছে কি রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট। আমার মনে হয় এইটা বোধহয় আমরা আলোচনা করেছি, এটা আবারও এখানে আছে কেন জানি, এড়ানো যাক। আমরা জাস্ট অ্যাসেসিং রিস্ক তো আমরা আলোচনা করেছি অনেকবার, যে অ্যাসেস করতে হয় কি করে, তাই না? যে একটা হচ্ছে কি প্রবাবিলিটি অফ হ্যাপেনিং অ্যান্ড ইম্প্যাক্ট অফ হ্যাপেনিং, প্রবাবিলিটি অফ অকারেন্স অ্যান্ড ইম্প্যাক্ট অফ অকারেন্স, এই দুইটা ফাংশনকে আমরা যখন একসাথে করে ক্যালকুলেট করি, কোনো একটা ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করে হোক, কোনো ওয়েটেড এভারেজ করে হোক, যখন ক্যালকুলেট করি অনেকগুলো রিস্ক, যেগুলো আইডেন্টিফাইড পোটেনশিয়াল রিস্ক যখন আমরা লিস্ট করি, তখন আমরা অ্যাসেস করি যে which are the most important risks, সরি, which are the most important risks, ওইটা যখন আইডেন্টিফাই করি তখন এই কাজটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাসেসিং রিস্ক। রিস্ক অ্যাসেস করার সময় সাধারণত আমরা কোন এরিয়াতে রিস্কটা অ্যাসেস করবো, স্কোপটাকে আগে আইডেন্টিফাই করি। যে কোনো কিছু, যে কোনো কাজ করার আগে আমাকে আগে স্কোপটা আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ বাউন্ডারি দিতে হবে। কারণ একটা অর্গানাইজেশনে, একটা ইনফরমেশন সিস্টেম এনভায়রনমেন্টে দেয়ার ক্যান বি এন নাম্বার অফ থিংস, অনেক জিনিসপত্র থাকতে পারে। আমি যদি সবসময়, কিন্তু এটা নট নেসেসারি যে আমি সবকিছু নিয়ে ফোকাস করবো শুরুতে। যে কোনো কিছু করার আগে প্রথম কাজ হচ্ছে কি আসলে বাউন্ডারিটা আঁকা। এটা শুধু ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে। whenever you just you are up for a decision making, you are up for taking an action, you'll have to first draw the boundary, যে আমি আসলে কোন বাউন্ডারির মধ্যে জিনিসটা করব। হুম, তো ওইটা হচ্ছে স্কোপিং। দেন স্কোপিং এর পরে দেন ইউ পিক দ্য পোটেনশিয়াল রিস্ক এলিমেন্টস, যে কি কি রিস্ক হতে পারে, এবং সেইটা করার আগে আমরা স্কোপটা যখন করছি তখন আমরা আইডেন্টিফাই করছি কি অ্যাসেট গুলা, কোন অ্যাসেট গুলার আমরা আসলে এই রিস্ক অ্যাসেসমেন্ট করব, অর্গানাইজেশনের কোন সার্ভিস গুলা রিস্ক অ্যাসেসমেন্ট করব। সো ওগুলাকে যখন আইডেন্টিফাই করলাম, এবার এইটার সাথে কি কি রিস্ক হতে পারে। রিস্কের আরেকটা আমরা বলি হচ্ছে কি সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়ার, অনেক সময় বলা হয় SPOF, সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়ার। অর্থাৎ কোন পয়েন্ট ফেল করতে পারে, কোন ইউনিক পয়েন্ট ফেল করতে পারে। যেমন ধরেন হুম, যেমন ধরেন একটা এটিএম, ব্যাংকের একটা এটিএম মেশিন চলতেছে। এটিএম মেশিন একটা সিস্টেম যেটা ব্যাংকিং সিস্টেমের সাথে কানেক্টেড। এখন এটিএমটা কি কি কারণে এই এটিএম সার্ভিসটা ফেল করতে পারে, যদি আমি সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়ার গুলোকে রিস্ক আইডেন্টিফাই লিস্ট করা শুরু করি, কি হতে পারে। একটা হতে পারে এটিএম এর ভিতরে যে টাকা থাকে, যে ক্যাশ, ক্যাশ শেষ হয়ে গেছে। একটা হতে পারে যে এটিএম মেশিনটা ম্যাল ফাংশন করতেছে ফিজিক্যালি, ওর যে কার্ড নেয়ার, এটিএম কার্ডটা নেয়ার যে স্লটটা, এই স্লটটা জ্যাম হয়ে গেছে। হতে পারে না? হতে পারে টাকা বের হওয়ার স্লটটা জ্যাম হয়ে গেছে। হতে পারে ভিতরে যে মোটরটা আছে, মোটরটা কাজ করতেছে না, সুতরাং টাকা কাউন্ট করতে পারতেছে না। সো ফিজিক্যাল প্রবলেম হতে পারে, একদম মেকানিক্যাল প্রবলেম হতে পারে। হতে পারে এটিএমটার
ভিতরে তো একটা সফটওয়্যার চলে, এটিএম এর ভিতরেও তো একটা সফটওয়্যার চলে, ওর তো নিজের একটা সফটওয়্যার আছে, তাই না? ওই সফটওয়্যারটা করাপ্ট হয়ে গেছে। অথবা আরেকটা হতে পারে সফটওয়্যারও ঠিক আছে, কিন্তু সফটওয়্যারের যে কনফিগারেশনটা করে দিয়ে আসা হয়েছিল, এই সফটওয়্যারটা ব্যাংকিং সফটওয়্যারে কিভাবে কানেক্ট করবে, কিভাবে কি ইনপুট নিবে, কোন ল্যাঙ্গুয়েজে নিবে, এই যে সেটিংস গুলা, এই সেটিংস গুলো সামহাও মুছে গেছে, হারায় গেছে। এটা একটা ফেইলিয়ার হতে পারে। আমি জাস্ট এই পুরো জিনিসটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়ার গুলো বলছি কি কি হতে পারে। দেন হতে পারে হচ্ছে কি সে ব্যাংকের সাথে কানেক্ট করতে পারতেছে না, অর্থাৎ কানেক্টিভিটি, ইন্টারনেট প্রবলেম হতে পারে। এইটা হতে পারে এই এটিএমটা কোনো কারণে যে অ্যাক্সেস দেওয়ার কথা, কারণ ব্যাংকের সফটওয়্যার তো এটিএম কে একটা আইডেন্টিফিকেশনের মাধ্যমে, অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাক্সেস দিবে, তাই না? ওই জায়গায় অ্যাক্সেস রেস্ট্রিক্টেড হয়ে আছে কোনো কারণে, পাসওয়ার্ড চেঞ্জের কারণে হোক বা যে কোনো কারণে হোক, ব্লক হয়ে গেছে অ্যাকাউন্টটা, যে কারণে এটিএমটা কানেক্টিভিটি ঠিক থাকা সত্ত্বেও, ইন্টারনেট ঠিক থাকা সত্ত্বেও ব্যাংকিং সফটওয়্যারের সাথে কানেক্ট করতে পারতেছে না। দেখেন, শুধু একটা এটিএম মেশিনের অ্যাভেলেবিলিটি কনটেক্সটে কতগুলো পয়েন্টস অফ ফেইলিয়ার হতে পারে। তো যখন আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করব, তখন আমরা সাধারণত এই ধরনের মেজর পয়েন্ট অফ ফেইলিয়ার গুলো কি কি পয়েন্টে ফেইলিয়ার হতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করব, লিস্ট করব। এরপরে এটার প্রবাবিলিটি অফ অকারেন্স অ্যান্ড ইম্প্যাক্ট অফ অকারেন্স যখন আমরা পাশে বসাবো, তখন আমরা এটাকে একটা র্যাঙ্কিং এ ফেলতে পারবো যে কোনটার চেয়ে কোনটা বড় রিস্ক। ঠিক আছে, সেইটা হচ্ছে কি অ্যাসেসিং রিস্ক। দেন কামস ট্রিটিং রিস্ক। ওকে, রিস্ক আমি পেলাম, বাট এবার আমাকে ডিসিশন নিতে হবে 4 ধরনের অপশন থেকে যে আমি কোন অপশনে যাব এই রিস্কটাকে হ্যান্ডেল করব, এটাকে হ্যান্ডেল করব কি করে। একটা হচ্ছে রিস্ক মিটিগেশন, যে ওকে, এটা যাতে যদি প্রবলেম হয়, প্রবলেমটা যাতে ঠিক, মানে তাহলে এটার অল্টারনেট কি, এটা একটা ব্যাকআপ থাকবে অথবা অন্য কোনো একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে যে ওয়েতে কাজটা সমাধা হবে। হ্যাঁ, যে ওইটাকে আমরা বলছি যে রিস্ক মিটিগেশন। যেমন এটিএম বুথে কখনো কখনো দেখবেন যে ওখানে 2টা মেশিন রাখা আছে কোনো কোনো বুথে, স্পেশালি একটু বড় ব্যাংকগুলো দেখবেন যে মাল্টিপল মেশিন রাখা আছে। এইটা একটা মিটিগেশন স্ট্র্যাটেজি হতে পারে, যে একটা মেশিন যদি ফিজিক্যালি ড্যামেজ হয়, একটা মেশিনে যদি মোটর খারাপ হয়, হোয়াট এভার ইট ইজ, there is another one to keep the service going, তাই না? সো দ্যাটস এ রিস্ক মিটিগেশন। ঠিক আমাদের ইনফরমেশন সিস্টেমের জন্য যদি বলি যে একটা সার্ভার আছে আমার প্রাইমারি সার্ভার, there will be a backup server, that's a mitigation, that's a mitigation, রিস্ক মিটিগেশন টা অ্যাড্রেস করা হলো। দেন হচ্ছে কি সেকেন্ড হচ্ছে রিস্ক অ্যাকসেপ্টেন্স। আমি জানি রিস্ক আছে, বাট সেটার জন্য আমি যে আরেকটা এটিএম মেশিন বসাবো, ইটস নট ওর সে কথার কথা ওয়ান ব্যাংকের একটা এটিএম মেশিন, অথবা এমন একটা ব্যাংকের এসআইবিএল এর একটা এটিএম মেশিন, অথবা এমন কোনো ব্যাংক যেটা আসলে ঠিক স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংকের মতো খুব ফ্রিকুয়েন্টলি কাস্টমার যায় না। উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য ব্যাংকস, জাস্ট রিলেটিভ করতেছি, আমি একটা অ্যাসেসমেন্ট করছি যে ধরেন ডাচ বাংলা ব্যাংকে অথবা ব্র্যাক ব্যাংকের অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এটিএম এ সাধারণত উই উইল সি লট অফ ক্রাউড, অনেক মানুষজন তুলতে যায়। আবার লোকেশনের উপর ডিপেন্ড করে। সো এখন এমন একটা ব্যাংকের এমন একটা লোকেশনে এই এটিএমটা যেখানে সারাদিনে হয়তো 3 জন যায়। এখন ওই জায়গায় যদি আমার ওটাকে তারপরে ওই লোকেশনে আমি প্রেজেন্ট আছি, এটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যালি, যে কারণে একটা এটিএম বসানো আছে। ওই এটিএমটা যদি নষ্ট হয়ে যায়, দ্যাটস এ রিস্ক মেশিনটা, বাট ইটস নট ওর যে ওখানে আমি এই রিস্ক কভার করার জন্য 2টা মেশিন বসাবো। সেই ক্ষেত্রে আমরা রিস্কটাকে একসেপ্ট করে নিলাম, কোনো অ্যাকশন নিলাম না, কারণ কস্ট বেনিফিট অ্যানালাইসিসে অ্যাকশনটা আসলে মিনিংফুল হয় না, যার একটা ব্যাকআপ মেশিন রাখা। এইটাকে আমরা বলছি হচ্ছে কি রিস্ক অ্যাকসেপ্টেন্স। দেন কামস হচ্ছে কি রিস্ক অ্যাভয়েডেন্স। রিস্ক অ্যাভয়েডেন্স হচ্ছে গিয়ে যে আমি এমন কাজ করবই না যেটার জন্য রিস্কের মধ্যে আমার পড়তে হয়। কথার কথা আমি এটিএম সার্ভিসটাই বন্ধ করে দেবো, সার্ভিসই আমি চালু করবো না, কারণ এটিএম সার্ভিস চালু করলেই হয় ইন্টারনেট কানেকশন যায়, নয়তো মেশিন নষ্ট হয়ে যায়, নয়তো সফটওয়্যার করাপ্টেড হয়, নয়তো টাকা শেষ হয়ে যায়। কি দরকার, আমি ব্যাংকিং যেখানে করছি ওখানেই করব। সে ব্যাংক অফ সিলন, আমি জানি না ব্যাংক অফ সিলনের এটিএম আছে কিনা, ওরা যেহেতু মোস্টলি কমার্শিয়াল ট্রানজাকশন করে। উডি ব্যাংক, দেয়ার আর লট অফ ব্যাংকস যারা মোস্টলি কমার্শিয়াল ট্রানজাকশন ফোকাস, তারা আননেসেসারি দেখা যাবে যে এটিএম মেশিনই করতেছে না, যাচ্ছে না, তারা হয়তো অন্য আরো কারণে যাচ্ছে না, বাট আমি ধরে নিলাম তারা রিস্কের ভিতরে যাবে না, তাই রিস্ক অ্যাভয়েডেন্স, তাই এমন অপারেশনে যাবে না যে অপারেশনটাতে রিস্ক আছে। হ্যাঁ, অনেক সময় আমরা এরকম করি যে সে কথা কথা ধরেন রিস্ক অ্যাভয়েডেন্সের একটা এক্সাম্পল দেওয়া যায়।
সেফটি কনটেক্সটে যদি বলতে চাই, ধরেন রিস্ক অ্যাভয়েডেন্স হচ্ছে গিয়ে ইয়েতে আর্থকুয়েকের রিস্ক থেকে একটা ইনফরমেশন সিস্টেমের যে ডাটা সেন্টার, যেখানে অনেক ডেটা ইনফরমেশন স্টোর থাকে, আর্থকুয়েক একটা বড় রিস্ক হতেই পারে। বিল্ডিং থাকলে বিল্ডিং কলাপস করতেই পারে। সো দ্যাটস এ হিউজ রিস্ক। সো ডিসাইড করা হলো যে আমরা ওই রিস্কেই যাব না। হোয়াট উই উইল ডু, আমরা একদম গ্রাউন্ড লেভেলে, একদম একতলা বাসার ভিতরে একটা জায়গায় এবং ঢাকার বাইরে খোলা জায়গায় আমরা ডাটা সেন্টার করব। দিস কাইন্ড অফ রিস্ক অ্যাভয়েডেন্স। আমি ওই বড় যে আমার অফিসের ভিতরে ডেটা সেন্টার করার কথা ছিল, আমি করলামই না বিকজ অফ দ্য রিস্ক। সো আই এম অ্যাভয়েডিং দ্য রিস্ক। ওই কাজে গেলাম না যেই কাজটাতে আমার রিস্ক ইনভলভ। দেন হচ্ছে রিস্ক ট্রান্সফার অর শেয়ারিং। এইটা হচ্ছে গিয়ে সাধারণত আমি রিস্ক আমি জানি, আমি অ্যাকনলেজ করলাম, বাট রিস্কটাকে আমি একটু খরচ করে, একটু টাকা খরচ করে অন্য কারো ধারে দিয়ে দিলাম। অর্থাৎ ধরেন আমি জাহাজে দিয়ে ইম্পোর্ট করতেছি হচ্ছে গিয়ে গুঁড়া দুধ ইম্পোর্ট করতেছি, পাউডার মিল্ক। এখন পাউডার মিল্ক আমি ইম্পোর্ট করতেছি হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে। যখন জাহাজটা আসতেছে, জাহাজটা কি কি রিস্ক আছে? জাহাজটা ডুবে যেতে পারে, এটা সবচেয়ে বড় রিস্ক। পাইরেসি হতে পারে, যে পাইরেটরা ধরলো সব সব কন্টেনার ছিনায় নিয়ে গেল। এই যে আমি ইম্পোর্টটা করতেছি অনেক টাকার জিনিস, এখন এই রিস্কটা, এটা তো একটা রিস্ক আছে। এখন এই রিস্কটার জন্য অ্যাভয়েড করার জন্য, এই রিস্কটাকে মিটিগেট করার জন্য, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে সে 2 জাহাজ জিনিস আনতে হবে। একটা জাহাজ ডুবে গেল আর একটা জাহাজ যাতে পৌঁছায়। অথবা আহ এটা ভালো মিটিগেশন হলো না, সুতরাং এটা মিটিগেশন ওরকম হলো না। রিস্ক অ্যাকসেপ্টেন্স, আচ্ছা এটা রিস্ক হতেই পারে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম, হলে কি আর করা। কিন্তু দেখা যাবে আমার ব্যবসা বসে যাবে, যে পরিমাণ ক্যাপিটাল ওখানে এঙ্গেজড, যদি ওটা পুরোটা ডুবে যায় আমার ব্যবসা বসে যাবে। তাহলে তো এটা অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো রিস্ক না। অ্যাভয়েড আমি করতে পারছি না, আমি তো বলতে পারতেছি না যে ইম্পোর্ট করাতে যেহেতু ঝামেলা আছে, রিস্ক আছে, আমি ইম্পোর্টই করবো না, সেটাও আমি করতে পারছি না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা রিস্ক ট্রান্সফার করছি কিভাবে? আমরা একটা ইন্স্যুরেন্স করছি। ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি হয়তো যা আমার জিনিসপত্র আসছে তার 12/1 বা 10/1 আমি দিচ্ছি হচ্ছে ক্লেম। 10/1 না, সাধারণত 20-30/1 হয়। 20-30/1 টাকা আমি কি করছি, প্রিমিয়াম হিসেবে দিচ্ছি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তার বদলে আমার ডিক্লেয়ার্ড ভ্যালু পুরোটা, ফেস ভ্যালুটা ইন্স্যুরেন্স কোম্পানি ইয়ে করে দিল, ইনশিওর করে দিল। ইনশিওর করে দেওয়ার মানে কি, এর মধ্যে যদি এখন ঝড়ের মধ্যে পড়ে জাহাজটা আর যদি পুরোটা ডুবে যায়, তাহলে আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার টাকাটা পেয়ে যাব। যেটুকু আমার ভ্যালু আমি করেছিলাম সেই ভ্যালুটা আমি পেয়ে যাব। তার মানে আমি রিস্কের মধ্যে নাই, রিস্কটা আমি কার ঘাড়ে দিয়ে দিলাম? ইন্স্যুরেন্স কোম্পানির ঘাড়ে দিয়ে দিলাম কিছু পয়সা খরচ করে। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি কেন ঘাড়ে নিল? সে ঘাড়ে নিল হচ্ছে গিয়ে আমার মতো আরো 200 জনেরটা একসাথে। তার কথা হচ্ছে সবার জাহাজ তো আর একসাথে ডুবে যাবে না। এই 200 জনের যদি 50টা করে জাহাজ আসে, তার মানে কয়টা? তার মানে হচ্ছে 10,000 ইম্পোর্ট। এই 10,000 ইম্পোর্টের মধ্যে যদি একটা ডুবে যায়, এই 10,000 ইম্পোর্টের কাছ থেকে আমি যে পরিমাণ প্রিমিয়াম কালেক্ট করলাম ইম্পোর্ট জবে, সেই প্রিমিয়াম দিয়ে আমি 5টা পর্যন্ত কভার করতে পারি। ডুবে যে ক্ষতি হয় সেই ক্লেম আমি দিতে পারি। সুতরাং আমার যদি 10,000-এর মধ্যে 1-2টা ডুবে যায়, আই এম স্টিল ইন প্রফিট। এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির ভিউ পয়েন্ট। তার মানে আমার জন্য হচ্ছে, কোম্পানির জন্য হচ্ছে কি, আমি রিস্কটাকে ট্রান্সফার করে দিলাম আরেকজনের উপরে, বা শেয়ার করে দিলাম। রিস্কগুলোকে আরো অনেকভাবে শেয়ার করা যায়, যেমন হচ্ছে অনেক সময় ওয়ারেন্টি দিয়ে, অনেক সময় সার্ভিস কন্ট্রাক্ট দিয়ে, অনেক সময় এএমসি অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্ট বলে। হ্যাঁ, এই ধরনের অনেক কিছু আছে। এক্সটেন্ডেড ওয়ারেন্টি, কেয়ার প্যাক বলে কতগুলো জিনিস থাকে টেকনোলজি প্রোডাক্টের, যেখানে আমি আমার নষ্ট হয়ে যাওয়ার রিস্কটাকে ট্রান্সফার করে দিলাম। আর ইন্স্যুরেন্স হচ্ছে কি দ্য মোস্ট কমন ওয়ান। সো দিজ আর দ্য ট্রিটমেন্ট অফ রিস্ক। 4 ধরনের ট্রিটমেন্ট: রিস্ক মিটিগেশন, রিস্ক অ্যাকসেপ্টেন্স, রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক ট্রান্সফার। কারো কোনো কোশ্চেন? নো স্যার। জি না স্যার। তাহলে আমাদের এই অডিটের বাকি অংশটুকু শেষ হয়ে গেল। স্যার এখন স্যার ব্লক চেইনটা ধরুন স্যার। এক্স্যাক্টলি। ব্লক চেইন। এখন আমরা ইনশাআল্লাহ স্যার ব্লক চেইন। আমার একটা ইয়েস স্যার। জি ইয়েস জি, স্যার। বলেন বলেন। স্যার স্যার এটা হলো আমাদের স্যার বইটা যেটা আছে আইসিবি, যে এটা তো আমাদের রেফারেন্স বুক, ঠিক না? হুম হুম। আমরা নীলক্ষেতে কিনে আনি, তো যার কারণে এটার তো ফটোকপির বই তারা বিক্রি করে আমাদের কাছে।
রাইট। ওইটাতে স্যার অনেক কিছুই স্যার আমরা বুঝতেছি না। আমি স্যার প্র্যাকটিক্যালি স্যার আমার সামনে বইটা আছে, ওকে, লেখাগুলো মানে ক্লিয়ার লেখা না। অস্পষ্ট। তো এখন আমার কাছে আপনার কাছে রিকোয়েস্ট আর কি, অস্পষ্ট, রাইট, যে কারণে স্যার আমরা লেখাগুলো বুঝতেছি না। তো ওকে, আপনার কাছে যদি কাইন্ডলি সফট কপি হয় আমি এখনই দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, বই চ্যাপ্টারটা আর কি, যে অডিটিং এইটা কোন বইটা বলেন না? এটা সিস্টেম, অর্থাৎ ম্যানেজমেন্ট। লাস্টের চ্যাপ্টার সি স্যার যে সফট কপি হবে স্যার আপনার কাছে? হ্যাঁ, সরি, আবার বলেন, যেটা, আপনার কথা হ্যালো ভেঙে যাচ্ছে। স্যার, ওই উনি যে এই লাস্ট বইটার চ্যাপ্টারটা সফট কপি যেটা চাচ্ছেন। পড়াইতেছি, যে হ্যাঁ, হ্যাঁ, ওই এটা কোন ওই বইটার? চ্যাপ্টারটা কোন বইটার? ওইটা হচ্ছে আপনার যে জেমস ওব্রাইন জেমস রেফারেন্স ওব্রায়েনের, বুক। তাই না? ও, জি স্যার, জি। আই হোপ আমার আছে। হ্যাঁ, এটা আমার কাছে আছে। জাস্ট এ মিনিট, আমি এখনই কনফার্ম করতেছি। আমি যদি এই থাকে, চ্যাপ্টারটা মনে হয় স্যার মিলে না স্যার, ওই যে জেমস ওব্রাইন যে বইটা আমরা হ্যাঁ, সফট হ্যাঁ, কপি, এটা আমরা কিন্তু পাইছিও স্যার ইয়াতে আলামিন, কি যে কয়, ওনার নাম স্যার আলামিন স্যারের, তো প্রথম আমরা ক্লাস করা যাও 1 2 3 চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা রাইট, তিনটা করে রাইট। উনি আমাদেরকে স্যার, স্যার কিন্তু আমাদেরকে সফট কপিটা দিচ্ছে, বাট ওইটার ভিতরে কিন্তু এই চ্যাপ্টারটা নাই স্যার, সিসার যে চ্যাপ্টারটা স্যার। সিসার একটা বই আছে। হ্যাঁ, আচ্ছা স্যার। ওইখানে পাবেন। ওই বইটা একটু বড়, মানে অনেক পেজ, ওখানে খুঁজলে পাবেন আশা করি। ওইটা আমি ব্যাপার মতন হচ্ছে না কোনো, জাস্ট একটু দেখে বলি আপনাকে। একটু কাইন্ডলি স্যার, অথবা আপনি যেটা পড়াইতেছেন এটার সফট কপিটা একটু প্রোভাইড করলে ভালো আমি হয় তো স্যার। এই স্লাইড গুলো তো আমি দিয়েই দিব। হ্যাঁ, স্লাইড তো এটা স্লাইড ঠিক আছে, স্লাইড তো স্যার স্লাইড দিয়ে তো আর হয়তো হবে না এগুলা থেকে, সবকিছু। জি স্যার, এগুলা তো কভার হবে না সবগুলা। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি সিসার যে ম্যানুয়াল আমার কাছে আছে সেটাও আমি দিয়ে জি দিচ্ছি। স্যার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সেটাও থ্যাংক আমি ইউ। দিয়ে দিব। আসসালাম। আমার কাছে ওব্রেনের ওটার সফট কপিটা নাই দেখতেছি আমি। ওটা একটা লিংক আছে। হ্যাঁ, এখান থেকে হয়তো এটা ডাউনলোড করা যায় কিনা দেখি, আমি একটু ট্রাই করে, অনেকদিন ট্রাই করি না তো। ওব্রেনের আমার কাছে ফিজিক্যাল বই আছে, মানে একদম, না এটা করা যায় না, লিঙ্কটা ঠিক নেই। এনিওয়েজ, আমার কাছে ওব্রায়েনেরটা নাই, বাট আমার কাছে সিসা ম্যানুয়াল আছে। হ্যাঁ, ওটা আমি দিয়ে দিতে পারবো। ওকে, নাও লেটস ডিসকাস। আমি আর স্লাইডে, আচ্ছা স্লাইডে আগে একটু ফিনটেকের স্লাইডটাতে আগে যাই। হ্যাঁ, আমি ব্লক চেইনে যাবো, ফিনটেকটা আগে শেষ করি। Just a minute. আপনাদের সাথে আজকে বোধহয় আমার লাস্ট ক্লাস হবে। হ্যাঁ, কারণ আমার তো মোটামুটি ইয়ে করা শেষ। আপনাদের সাথে আমার বোধহয় অনেকগুলা ক্লাস হয়ে গেছে, 10টার চেয়েও বেশি। জি স্যার। Let's do this fintech. ওকে, ফিনটেক। হ্যাঁ, ফিনটেকে আমরা আলোচনা করব হচ্ছে, এটা যায় না কেন? ওকে, ফিনটেকে আমরা একটু, মানে খুব কুইকলি আলোচনা করে যাবো যে হোয়াট ইজ ফিনটেক, হোয়াই ইট ওয়ার্কস, ওয়্যার ইট ওয়ার্কস, হাউ ইট ইম্প্যাক্টস। হ্যাঁ, যেমন হচ্ছে ফিনটেক আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল বিভিন্ন বিজনেস মডেলকে যখন আমরা টেকনোলজি দিয়ে এনেবল করি। স্যার এটা এই ফিনটেক আন্ডারস্ট্যান্ডিং স্যার, থ্যাংক ইউ স্যার, বলুন সরি, স্যার, একটু বলুন স্যার। বলেন। স্যার এই চ্যাপ্টারটাও স্যার আমাদের বইয়ে নাই স্যার, ওই যে রেফারেন্স বই যেটা আর কি স্যার, হুম, আমাদের হুম। জেমস হ্যাঁ, ওব্রায়েনের বইয়েতে। হ্যাঁ, ফিনটেকটা নাই, আমি জানি ফিনটেকটা নাই। ফিনটেক এগুলো জি বাইরের থেকে, এগুলো আসলে বইয়ের ভিতরে নাই। হ্যাঁ, এগুলো আপনাদেরকে জি স্যার। বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে বের করে করে একটু দেখে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, জি ফিনটেক, স্যার, ব্লক থ্যাংক ইউ। চেইন, এগুলো আপনারা ওই সিসারিয়াতে হয়তো কিছু আইডিয়া পাবেন, বাট মোস্টলি আপনাকে একটু বাইরে থেকে দেখে নিতে হবে। ওকে, আর এগুলি ইনফরমেশন খুব অ্যাভেলেবল। এগুলো এত অ্যাভেলেবল চিন্তার বাইরে। ইভেন আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে যদি ইফ ইউ জাস্ট সে যে এক্সপ্লেইন ব্লক চেইন ইন বুলেট পয়েন্টস, কথা কথা, হ্যাঁ, আহ, তারপরে যদি বলেন যে এক্সাম্পলস অফ ব্লক চেইন অ্যাপ্লিকেশনস, ব্লক চেইন বেসড অ্যাপ্লিকেশন, অথবা যদি বলেন ইন্ডাস্ট্রিজ দ্যাট ক্যান বেনিফিট ফ্রম দ্য ইউজ অফ ব্লক চেইন, আপনি দেখেন না যে পরিমাণ ইনফরমেশন পাবেন।
আপনার যে কোনো চ্যাপ্টারের চেয়ে বড় হয়ে যাবে ওটা। স্যার চ্যাট জিপিটিতে মাশাআল্লাহ এত ইনফরমেশন আছে, ভাস্ট অ্যাবসলিউটলি, ইনফরমেশন, যে কোনো অ্যাবসলিউটলি। বিষয়ে খালি জাস্ট একটু আস্ক করা। এইখানে জাস্ট আপনাদেরকে আমি এই জিনিসটা একটা জেনারেল অ্যাডভাইস দিব। হ্যাঁ, এই যে টেকনোলজি ইভলিউশন, মানে ইভলভ গুলো হচ্ছে, ইভলিউশন আসতেছে, এমব্রেস দিস ইভলিউশনস। দেখেন আমি এত, আমার তো বয়স হয়েছে, এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 27 বছরের উপরে, 27-28 বছরের উপরে আমি কাজ করতেছি, 28 ইয়ার্স এর উপরে। এবং আমি এমন না যে আমি খুব স্ট্যাটিক কোনো কিছুতে কাজ করি, আমি খুব ডাইনামিক টাইপের কাজ করি। ডাইনামিক টাইপের বলতে ইটস ভাইয়া আমি হচ্ছে চ্যাট বক্সে 2টা হ্যাঁ রেফারেন্স দেখলাম, দিয়েছি। এটাতে আশা করি পাবেন মোটামুটি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনারা যারা দরকার ডাউনলোড করে ভাই নিন। কাইন্ডলি যদি আমাদের গ্রুপে শেয়ার করে দিতেন, মেবি এটা বেশি ভালো হতো। হ্যাঁ আমি গ্রুপে এটা দিয়ে দিব, হ্যাঁ গ্রুপে দিয়ে দিব। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে আমি ধরেন বিভিন্ন ধরনের কাজ, সেটা ম্যানেজমেন্টের হোক, স্ট্র্যাটেজি হোক, আমি যেহেতু সিনিয়র ম্যানেজমেন্টে কাজ করি লাস্ট 13 বছর, 12-13 বছর ধরে, যেহেতু বোর্ড লেভেলে কাজ করি 13-14 বছর ধরে, সো ম্যানেজমেন্টের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি, ডিসিশন মেকিং, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি। স্পেসিফিক্যালি স্ট্র্যাটেজি নিয়ে আমি অনেক কাজ করি, ইনফরমেশন সিস্টেম নিয়ে অনেক আগে কাজ করতাম। বাট এই প্রত্যেকটা সাইডই কিন্তু ডায়নামিক। এখন কিন্তু মডার্ন ম্যানেজমেন্ট ইজ ভেরি ডায়নামিক। ইটস নো লঙ্গার মানে ওই বাইন্ডেড উইদিন দ্য ম্যাসলোজ হায়ারার্কি অফ নিড, মোটিভেশন থিওরিজ, বিভিন্ন রকমের থিওরি আমরা পড়ি না, এই বেসিক থিওরি গুলাতে এখন আসলে সীমাবদ্ধ না কোনো সাবজেক্টই, কোনো বিজনেসের সাবজেক্ট, কোনো টেকনোলজি সাবজেক্ট তো নাই। সো ইটস অলওয়েজ ডাইনামিক। সো আমি এখনো চর্চা করে যাই। বাট এবং আমি আলহামদুলিল্লাহ, ইফ ইউ আস্ক মি, যে আমাকে যে কোনো সময় যে কোনো একটা আমার সাবজেক্টের আশেপাশে পড়ে, আমার এক্সপার্টিসের আশেপাশে পড়ে যে কোনো টপিক নিয়ে কথা বলতে গেলে আমি হয়তো 3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা কথা বলতে পারবো। আমাকে যদি লিখতে দেওয়া হয় প্রবাবলি আমি 20 পাতা লিখতে পারবো। এক্সপিরিয়েন্সের সাথে সাথে ওই ক্যাপাবিলিটি এসে গেছে। বাট যখন আমি দেখলাম এই চ্যাট জিপিটি আসলো, যেমন আমার কম্পিউটারে এখন ল্যাপটপের মধ্যে ম্যাকে আমার ইনস্টল করা আছে মনিকার বলে একটা অ্যাসিস্ট্যান্ট, মনিকা বলে একটা অ্যাসিস্ট্যান্ট ডিপ্লয় করা আছে। আমি ধরেন দিনে ইমেল রেসপন্ড করি 30-35টা ইমেল রেসপন্ড করি, পাই হচ্ছে কি 100-র কাছাকাছি, রেসপন্ড করি 30টার মতো। সো এই মনিকা ইভেন আমার রেসপন্স গুলোকে এখন ড্রাফট করে দিতে সাহায্য করে। সে আমাকে ইমেলটা পড়ে আমাকে ইয়ে অপশন দেয় যে তুমি কি এটা নেগেটিভ বলবা না পজিটিভ বলবা, নাকি আরো ফার্দার কোয়েরি করবা, অ্যাপ্রুভালে চাইলে এটাকে অ্যাপ্রুভাল দিব কিনা, দেওয়ার সময় একটা লাইন যদি আমি বলি হ্যাঁ অ্যাপ্রুভাল দিব, ও সুন্দর করে টেক্সটটা ড্রাফট করে ফেলে। আমি একবার চোখ বুলে সেন্ড করে দিই, কখনো কখনো মডিফাই করে সেন্ড করি। দেখেন, আমার কিন্তু লিখতে অসুবিধা নাই, এমন না যে আমি পয়েন্ট আমাকে কেউ লিখতে দিলে বা ইয়ে করতে দিলে আমার এটা বানাতে অসুবিধা হবে। বাট আই ফাইন্ড দিস চ্যাট জিপিটি বা এই যে মনিকা, যেটা এটা GPT-4 দিয়ে চলে, এই GPT-4 বেস মনিকা বা এই জাতীয় আরো এআই টুল আছে, আই ফাইন্ড দিস ওয়ান্ডারফুল টুলস আমার সময়কে আরো অনেক এফিসিয়েন্ট করে ফেলছে। বাট দ্য থিং ইজ দ্যাট আমি যখন ইউজ করছি তখন আমার ইউজ করা এবং হয়তো আরো একজন একটু কম এক্সপিরিয়েন্স যার, তার ইউজ করার মধ্যে বড় পার্থক্যটা হচ্ছে গিয়ে আমি হয়তো একটু বেটার জানি হোয়াট টু আস্ক ফর, কি জিজ্ঞাসা করতে হবে। So এখনকার এরা, আমার এটা কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে এখনকার যুগে এই যে টেকনোলজি গুলো আসছে না, মেক বেস্ট ইউজ অফ ইট। এটাতে অভ্যাস করেন যে আপনি কত স্মার্টলি তাকে দিয়ে জিনিসপত্র বের করে নিয়ে আসতে পারেন। সুতরাং এই এআই বট গুলা যে নেটওয়ার্ক, সে তো ডেটা তো আর নিজের ভিতরে রাখে না, সেই ডেটা তো কালেক্ট করতেছে, কন্টিনিউয়াসলি লার্ন করছে, ইউজারদের কাছ থেকেও লার্ন করতেছে, বিভিন্ন পাবলিকেশন থেকে লার্ন করতেছে, ওয়েবসাইট থেকে লার্ন করতেছে, ব্লগ থেকে লার্ন করতেছে। সে যখন এই যে লার্ন গুলা করছে, এই যে মডেলটা ইটস এ ভেরি রিচ মডেল। বাট আপনার সাকসেস ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে, অনেকে ভয় পায় যে আমাদেরকে রিপ্লেস করে দিবে কিনা। সে আমাকে, যদি আমি বলি যে আমি সাধারণত আমার টিমকে কখনো যদি একটা জিনিসের নতুন একটা ইনোভেশন ল্যাব করব, একটা ইনোভেশন ল্যাব যখন করতে হবে ওটা ডিজাইন করার জন্য, আমি কি করব, আমি বলে দিব যে এটা টার্মস অফ রেফারেন্স টিওআর হবে, টিওআর এর মধ্যে তুমি এই 6টা পয়েন্ট আপনারা দেখেন, 6টা পয়েন্টের উপরে চিন্তা করেন, 1 2 3 4 5 6 আমি 6টা পয়েন্ট বলে দিলাম। সো দ্যাট ক্রিয়েটিভিটি ইজ স্টিল ইন মি। বাট এখন কথা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি আসার পরে কি সে আমার এই ক্রিয়েটিভিটিটাকে রিপ্লেস করে ফেলবে, আমার এই নলেজটাকে রিপ্লেস করে ফেলবে? ওই তো বলতে পারে যে 6টা পয়েন্ট এগুলা দিয়ে দিয়ে করো, তাই না? নট দ্যাট। আমি জানি যে 6টা পয়েন্ট জিনিসটা করতে হবে, আমিও জানি, চ্যাট জিপিটিও জানে। বাট আমি কত স্মার্টলি আমার এফোর্টটা কমানোর জন্য ওখানে সাহায্য নিতে পারি,
তাকে রাইট কোশ্চেন করে স্মার্টলি তাকে গাইড করে ওই জায়গায় হচ্ছে সাকসেসটা। সো যেটা বললেন যে এখন চ্যাট জিপিটিতে এত কিছু আছে, বাট ইউ নিড টু গ্র্যাব দ্য হ্যান্ডেল, ইউ নিড টু বি মোর স্মার্টার হাউ ইউ কন্ট্রোল দ্যাট, হাউ ইউ ইউজ দ্যাট। ঠিক আছে, সো এই টেকনোলজি গুলো আর ব্লেসিংস, এগুলোকে আমি নেগেটিভলি দেখি না, দিস আর ব্লেসিংস, সো টেক অ্যাডভান্টেজ অফ দিস। সো আমি যেটা বলছিলাম যে আপনারা যদি ওই টপিক গুলো নিয়ে ওরকম করে স্মার্টলি সার্চ করেন, you will get a lot of things about this technology and that will be a huge base of learning for you, ইনশাআল্লাহ। তারপরে একটু মাল্টিপল সোর্সে ভেরিফাই করে নিন, যাতে অনেক সময় চ্যাট জিপিটি যে ভুল করে না তা কিন্তু না, তার ভিতরে কিন্তু ভুল মডেলিং, ভুল ইনফরমেশন অনেক সময় থাকে, সব 100% কারেক্ট হয় না। বাট যেহেতু এই আপনারা এমন কোনো সেন্সিটিভ জিনিস নিয়ে কাজ করছেন না যেটা ভুল হলে একদম মারাত্মক জিনিস হয়ে যাবে, সেহেতু অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো মোর থিওরিটিক্যাল। ওকে, লেটস গেট ব্যাক টু ফিনটেক। ফিনটেক হচ্ছে কি তাহলে ফাইন্যান্সিয়াল সলিউশনস, বিজনেস সলিউশনস উইথ দ্য হেল্প অফ টেকনোলজি যখন এনেবলড হয়, তখন ওইটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ফিনটেক। তখন আমরা ওটাকে বলতেছি হচ্ছে গিয়ে ফিনটেক। এক মিনিট, জাস্ট তখন আমরা হচ্ছে ফিনটেক। ফিনটেকের এক্সাম্পল আমরা কিছুক্ষণ পরেই অনেকগুলো আলোচনা করব। যেমন ফিনটেকের অনেক সময় একটু কনফিউশন তৈরি হয় যে কোন একটা সলিউশন ইজ, এটা কি আসলে মোর অফ আ ই কমার্স নাকি এটা ফিনটেকের মধ্যে পড়বে। সবসময় মনে রাখবেন যেখানে ভ্যালুটা ভ্যালু ক্রিয়েশন, এখন ই কমার্স সাইটেও তো টাকা পয়সার লেনদেন হয়, ফাইন্যান্স আছে, তো তাহলে কি আমি একটা ই কমার্সকে ফিনটেক বলতে পারি? ই কমার্সকে আমি আসলে ফিনটেক বলবো না। এখানে মেইন জিনিস হচ্ছে গিয়ে যে প্রোডাক্টটা বা সার্ভিসটা হ্যাজ টু বি এ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বা ফাইন্যান্সিয়াল সার্ভিস, যে কাস্টমারের জন্য যে ভ্যালুটা ক্রিয়েট করা হচ্ছে, এই পুরো সলিউশনটা যে ভ্যালুটা ক্রিয়েট করছে সেই ভ্যালুটা কি, ফাইন্যান্সিয়াল কিনা, রিলেটেড কিনা, তাহলে ওটা পড়বে হচ্ছে ফিনটেকের আন্ডারে। যেমন ধরেন এই একটা কোম্পানি স্টার্টআপের আপনার নাম শুনেছেন কিনা, আই ফার্মার, কেউ কি নাম শুনেছেন? না স্যার। ওকে, আই ফার্মার যেটা করে সেটা হচ্ছে গিয়ে সে বিভিন্ন ইউজারদের কাছ থেকে, অ্যাকাউন্ট হোল্ডার বা তাদের যে মেম্বার, মেম্বার সাবস্ক্রিপশন করলে আপনি চাইলে আপনি এগ্রিকালচারে ইনভলভ হতে পারেন, এগ্রি বিজনেসটা কিরকম, কৃষি এবং ফার্মিং। যেমন আপনি চাইলে 2টা গরু কেনার মধ্যে পার্টিসিপেট করতে পারেন, 2টা গরু কেনা হবে, অস্ট্রেলিয়ান গাভী কেনা হবে যেগুলো দুধ হয়। এই গাভীটা কিনতেছে হচ্ছে গিয়ে সে গাজীপুরের এক ভদ্রলোক, এক কৃষক, উনি কিনতেছেন। বাট উনি আই ফার্মের রেজিস্টার করছেন এবং উনি বলতেছেন যে আমি 2টা গাভী পাইছি, যে 2টা গাভী এখন মাত্র এই 6 মাস বয়স, আমি 55,000 টাকা করে একটা কিনতেছি, 1,10,000 টাকা পড়বে 2টা। এই 2টা যখন 1.5 বছর 2 বছর বয়স হবে, 1.5 বছর বয়স হবে, 2 বছর বয়স হবে, তখন যখন বাচ্চা দিবে, তারপরে দুধ হবে, দুধ বিক্রি করে এত টাকা হবে এবং এগুলো রিসেল ভ্যালু হচ্ছে এত টাকা। এরকম একটা এস্টিমেট দিয়ে একটা প্রজেক্ট দিল 2টা গাভীর। নাও আপনি ঢাকায় বসে অফিস করতেছেন, আপনি দেখলেন ইন্টারনেটে আই ফার্মারে গিয়ে যে এরকম 2টা গাভীর প্রজেক্ট আছে। আপনি ওখানে, সে আপনার এফোর্ডেবিলিটি কম, আমার এফোর্ডেবিলিটি কম, আমি ইনভেস্ট করলাম এক একটা গাভীতে 10,000 টাকা করে, 20,000 টাকা ইনভেস্ট করলাম। সেই 20,000 টাকা এরকম আরো 5 জন মিলে ইনভেস্ট করে এক একটা 2টা গাভী কেনা হলো। এই পুরা জিনিসটার ম্যানেজ করতেছে ডেস্টিনেশন এবং সোর্স, টাকার সোর্স এবং টাকার ডেস্টিনেশন ম্যানেজ করতেছে হচ্ছে কি আই ফার্মার। এবং আই ফার্মার রেগুলারলি মেনটেন করতেছে রিলেশনশিপ, মনিটর করতেছে যে গাভীটা আসলে কেনা হয়েছে কিনা, বড় হচ্ছে কিনা, মাঝখানে সেল করে দেওয়া হলো কিনা, এবং ইভেন গাভীর উপরে একটা ইন্স্যুরেন্সও করে রাখা দরকার হলে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। সো ওর ফাইন্যান্সিয়াল যত রিস্ক আছে সেটাকেও সে মিটিগেট করতেছে। আমাদের কাছ থেকে 5 জনের কাছ থেকে 10,000 করে, 50,000, এরকম 10 জনের কাছ থেকে 10,000 করে 1,00,000 টাকা দিয়ে এই 2টা গাভীতে ইনভেস্ট করা হলো। এখন অনেকে এটাকে পারসিভ করে যে আই ফার্মার ইজ এ অ্যাগ্রোটেক বিজনেস। অ্যাগ্রোটেক তার মানে হচ্ছে কি টেকনোলজি প্ল্যাটফর্ম দিয়ে এগ্রিকালচারকে এনেবল করা, which is স্যার not একটা absolutely wrong. একটু বুঝতে চাচ্ছি যে জি, থার্ড পার্টি কি ওই যে গরুটা পালতেছিল, ফার্মিং করতেছিল, আর ইনভেস্টর ছিল অন্য জায়গায়, হুম, হ্যাঁ, আর দুজনকেই হচ্ছে গিয়ে কোঅপারেট ম্যানেজ করতেছিল করতেছে। আই ফার্মা। এক্স্যাক্টলি, আই ফার্মার অর্গানাইজেশনটা ইজ ব্রিজিং বিটুইন দ্য ফার্মার অ্যান্ড দ্য ইনভেস্টর। ও আচ্ছা।
ওকে, এখন কথা হচ্ছে ইফ উই ওয়ান্ট টু আইডেন্টিফাই যে আন্ডারস্ট্যান্ড যে এটা কি ফিনটেক বিজনেস না অ্যাগ্রোটেক বিজনেস, কি বুঝবো আমরা? এটা কি স্যার এটা তো টেকনোলজি দিয়ে, ফিনটেক। টেকনোলজি থেকে ফিনটেক এক্স্যাক্টলি, অনেকে এটাকে বলবে অ্যাগ্রোটেক, বাট দ্যাট উইল নট বি আ ফুল রাইট ডেফিনেশন। ইয়েস, এটার সাথে এগ্রিকালচার জড়িত, টেকনোলজি দিয়ে এনেবল করা হচ্ছে যে মানুষ যাতে বেশি গরু পালতে পারে, কৃষকরা বেশি ফসল লাগাতে পারে সিজনের আগে, সেটাকে এনেবল করা হচ্ছে, ওই সেন্সে এটা এগ্রিটেক। কিন্তু দ্যাট রিয়েল ভ্যালু দ্যাট ইজ বিং ক্রিয়েটেড উইদিন দ্য হোল মডেল ইজ এ ফাইন্যান্সিয়াল সার্ভিস ভ্যালু। ওদেরকে আসলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে ইন লিউ অফ আ প্রফিট শেয়ার কৃষককে, আর ইনভেস্টরকে আসলে ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্টের মাধ্যমে, রিস্ক মিটিগেশনের মাধ্যমে তাকে প্রফিটেবল একটা ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হচ্ছে। সো ইটস এন্ড অফ দ্যাট ইটস এ ফাইন্যান্সিয়াল সার্ভিস বিজনেস, কিন্তু টেকনোলজি দিয়ে এনেবল, কারণ কৃষক এবং এই ইনভেস্টরের মধ্যে যোগাযোগ রাখতেছে হচ্ছে কি একটা টেকনোলজি প্ল্যাটফর্ম। দিস ইজ আ এক্সাম্পল, দিস ক্যান বি অ্যান এক্সাম্পল অফ আ ফিনটেক বিজনেস। এছাড়া স্ট্রেট ফরওয়ার্ড ফিনটেক তো অনেকই আছে। আমরা যে এমএফএস দেখি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, দ্যাটস এ ফিনটেক। আমরা সে দুইটা অর্গানাইজেশনের কথা বলি, একটা হচ্ছে ওয়েজলি বলে একটা অর্গানাইজেশন আছে, আরেকটা হচ্ছে গিয়ে রিসেন্টলি দেখলাম সরি আমারই মিটিং ছিল 2-3 দিন আগে, আহ, নামটা মনে করতে পারতেছি না, নামটা হচ্ছে মিত্র। হুম, মিত্র, মিত্র বলে একটা অ্যাপ আছে, মিত্র বলে একটা অর্গানাইজেশন আছে, যাদের একটা অ্যাপ আছে, টেকনোলজি অর্গানাইজেশন। তারা কি করে, ওয়েজলি যেটা করে সেটা হচ্ছে আরএমজি ওয়ার্কার বা ফ্যাক্টরি ওয়ার্কারদের যে ওয়েজ, এই ওয়েজটা অ্যাডভান্স পে করে, বা ওয়েজটা গার্মেন্টস ফ্যাক্টরির সাথে এগ্রিমেন্ট করে, এমপ্লয়ীদের সাথে ট্রাই পার্টি এগ্রিমেন্ট, এমপ্লয়ি, ওয়ার্কার, গার্মেন্টস ফ্যাক্টরি অ্যান্ড ওয়েজলি ট্রাই পার্টি এগ্রিমেন্ট করে যে গার্মেন্টস ফ্যাক্টরির ওয়ার্কাররা মাসের শেষে হয়তো পরের মাসে 15 তারিখে বেতন পাবে বা 10 তারিখে বেতন পাবে, কিন্তু ওদের নিড, খরচ করার নিডটা হয়তো 1 তারিখে 2 তারিখে চলে আসে, বা অনেক সময় আগের মাসের শেষেই তার পরের মাসের বেতন থেকে কিছু খরচ করতে হয়, যেহেতু লো ইনকাম গ্রুপ পিপল দেখা যায় খরচ অনেক বেশি করতে হয়। ওয়েজলি যে কাজটা করে, তাদেরকে অ্যাডভান্স পে করে, এবং আরএমজির সাথে কন্ট্রাক্ট হচ্ছে কি তার স্যালারিটা ওয়েজলির কাছে আসবে, ওয়েজলি ডিসবার্সমেন্টটা করবে, সো দ্যাট তার অ্যাডভান্স নেওয়া টাকাটা কেটে বাকিটুকু যাতে দিতে পারে। এবং যেটুকু কাটা হয়েছে বা যেটুকু কেউ পারচেস করলো, সে কথা কথা একজন গার্মেন্টস ওয়ার্কার তার নিজের বাসার জন্য সে একটা টিভি কিনবে, সে ওয়েজলির মাধ্যমে বেতনটা নেয় তার গার্মেন্টস ফ্যাক্টরি থেকে, ওয়েজলি তাকে টিভি কেনার টাকাটা দিয়ে দিচ্ছে, এবং এটির ইনস্টলমেন্টটা তার বেতন থেকে প্রতি মাসে কেটে নিচ্ছে। তাহলে ওয়েজলি কি সাপোর্ট দিচ্ছে, কি সার্ভিস দিচ্ছে? ফাইন্যান্সিয়াল সার্ভিস, স্যালারি অ্যাডভান্স দিয়ে এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে, তার সাথে হয়তো ভ্যালু অ্যাডেড কিছু সার্ভিস দিতে পারে, বাট দ্যাট ইজ নট দ্য মেইন বিজনেস। দ্য কি বিজনেস হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস, হেলথ কেয়ার দিতে পারে, ভ্যালু অ্যাডেড সার্ভিস, গ্রোসারি ডেলিভারি সার্ভিস দিতে পারে, অনেক কিছু দিতে পারে, বাট দোজ আর ভ্যালু অ্যাডেড সার্ভিস, দোজ আর নট দ্য কোর সার্ভিসেস। কোর সার্ভিস ইজ স্টিল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অ্যান্ড যেহেতু টেকনোলজি দিয়ে এনেবল করা হচ্ছে, ইটস আ ফিনটেক। মিত্র যেটা বললাম সেম, এটা হচ্ছে হোয়াইট কলার, স্যার ওটা এখানে ওয়েজলের ইন্টারেস্টটা কি? ওয়েজের ইন্টারেস্ট হচ্ছে গিয়ে দুইটা। একটা ইন্টারেস্ট হচ্ছে গিয়ে যে ওরা যখন অ্যাডভান্সটা দেয়, ওই অ্যাডভান্সের উপরে কিছু চার্জ হয়, হুম, সার্ভিস চার্জ আকারে কিছু চার্জ আসে। ইন্টারেস্ট ডাইরেক্টলি ওভাবে সব সময় না, আবার নিতেও পারে একটু বড় ধরনের, যে ইএমআই টিএমআই করে দেবে। আচ্ছা, এখানে তো স্যার সেম কাজটা তো ব্যাংকও করতে পারে, এক্স্যাক্টলি, বাট তাহলে ব্যাংক যে কাজটা, ব্যাংকের সাথে ফিনটেকের ডিফারেন্সটা স্যার কোন জায়গায়? ডিফারেন্স আছে। ব্যাংকে এবং ফিনটেক্সের মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে কি প্রথমত হচ্ছে কি ব্যাংক এই জিনিসটা এক্সিকিউট করার জন্য যতটা না টেকনোলজিকে অ্যাজ এ এনেবলার ইউজ করে, ফিনটেক হচ্ছে টেকনোলজি ছাড়া ওই কাজটা করতেই পারতো না, এরকম একটা সিচুয়েশন আছে। প্রথম কথা যে এই অ্যাপটা ছাড়া ওই কোম্পানিটা এই সার্ভিসটা দিতেই পারতো না, টেকনোলজি ইজ দ্য কোর এনেবলার অফ দ্যাট সার্ভিস, দেন ইটস ফিনটেক। সেকেন্ড হচ্ছে গিয়ে বড় জিনিস হচ্ছে ব্যাংক এই আনসিকিউরড লোন টু ইন্ডিভিজুয়ালস, একটা গার্মেন্টস ওয়ার্কারকে যে লোন দিবে, কেন তাহলে মাইক্রো ক্রেডিট আসছে, গ্রামীণ ব্যাংক বা ব্র্যাক, হ্যাঁ, বা শক্তি ফাউন্ডেশন, হোয়াট ডু দে গিভ মাইক্রো ক্রেডিট টু উইমেন
টু বিভিন্ন পিপল, এরকম আছে অনেক, RFSF, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, দেন আশাও আছে স্যার, স্যার আশা আছে। So তারা কি আশা। করে, আনসিকিউরড লোন দেয়, তাই না, কিন্তু খুব মাইক্রো লেভেলে প্রোডাক্টের এগেনস্টে। স্যার বলেন। উপায় এই ইউসিবি ব্যাংকের যে একটা সিস্টার কনসার্ন ফিনটেক হ্যাঁ, টেকনোলজিস লিমিটেড। জি, ওরা হচ্ছে ফিনটেকে যে বললাম, MFS, মোবাইল সার্ভিসেস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সব মোবাইল, উপায়, নগদ, বিকাশ, সব হচ্ছে MFS। ওকে ওয়ালেট, হ্যাঁ, তারপর হচ্ছে ডি মানি, দিস আর অল ফিনটেক, এগুলি সব হচ্ছে MFS, মোবাইল সার্ভিসেস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। যেটা বলছিলাম যে আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে ফিনটেক আর ব্যাংক, তাহলে ব্যাংক কি হয়, আনসিকিউরড লোন গুলো প্রথমত দেয় না, ফিনটেক গুলো আনসিকিউরড লোন দিচ্ছে, এরা কিন্তু আনসিকিউরড লোন দিচ্ছে, বাট এরা নিজেদেরকে পোর্টফোলিওটা বেটার ম্যানেজ করছে, এরা যেহেতু টেকনোলজিকে বেস করে ইউজ করছে, এরা বেটার অ্যাসেস করতে পারে ইন্ডিভিজুয়াল ইয়েতে। ইভেন এরকম অনেক প্রজেক্ট এখনো রিসার্চ আকারে চলতেছে, যে মোবাইল কোম্পানির সাথে ইয়ে হয়ে যদি দেখা যায়, যে হাইপোথেটিক্যাল একটা কিছু আলোচনায় উঠে আসছিল, আমি জাস্ট ওখান থেকে বলতেছি, যে মোবাইল কোম্পানির সাথে যদি ট্যাগ অ্যালং করে কোনো ফিনটেক কোম্পানি যদি এভাবে অ্যাসেস করতে পারে যে কোন মানুষটা, যেই মানুষটা বলতেছে যে তার বেতন হচ্ছে কি 50,000 টাকা এবং সে লোন নিতে চায়, সে 1.5 লাখ টাকা অ্যাডভান্স নিতে চায় 3 মাসের বেতনের পরিমাণ, এখন তাকে দেয়া যাবে কি দেয়া যাবে না, উচিত কি উচিত না, আনসিকিউরড লোন, এইটার জন্য কোম্পানিও গ্যারান্টি করতেছে না, আমি ইন্ডিভিজুয়ালকে দিচ্ছি। সুতরাং এইটা যখন দিতে যাচ্ছি, তখন যদি মোবাইল কোম্পানির সাথে আমার যদি সম্পর্ক থাকে, আমি ফিনটেক বিজনেস, আমি মোবাইল কোম্পানির কাছ থেকে তার হিস্ট্রি নিব, যে সে মানুষের কল ধরে না এরকম কি পরিমাণ, বা কল মিস করলে কল ব্যাক করে না কি পরিমাণ, তার একটা ক্যারেক্টার, জাস্ট একটা একটা প্যারামিটার বললাম, এরকম অনেক প্যারামিটার থাকতে পারে, তার স্পেন্ডিং হ্যাবিট, তার ডিফারেন্ট স্পেন্ডিং হ্যাবিট। সো এই জিনিসগুলো যখন টেকনোলজি প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অ্যানালাইজ করতে পারবো, গ্যাদার করতে পারবো ডেটা এবং অ্যানালাইজ করতে পারবো, তখন আই উইল হ্যাভ আ ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা ক্রেডিট রেটিং করা যাবে সেই ইন্ডিভিজুয়ালের, যে তাকে আসলে কতটুকু দেয়া সেই পাবে। ইভেন তার যে হিস্ট্রি, প্রথমেই তাকে 50,000 টাকা 1.5 লাখ টাকা দিব না, তাকে হয়তো 10,000 টাকা দিব, পরে গিয়ে 15,000 দিব, তারপরে 30,000 দিব, তারপরে 60,000 দিব, তারপরে 1 লাখ দিব, তারপরে গিয়ে 1.5 লাখ। কিন্তু এই যে 1 লাখে তার তারপরে বিহেভিয়ার কি ছিল, তারপরে স্যার বাসায় এসে বসে থাকবো যে টাকা নেন না। হ্যাঁ, তার বিহেভিয়ার কি ছিল, এই জিনিসগুলো আমার ডেটা আকারে থাকা লাগবে, এবং ওগুলা যখন আমি টেকনোলজি প্ল্যাটফর্ম দিয়ে অ্যানালাইসিস করতে পারবো, তখন আমি বেটার অ্যাসেস করতে পারবো যে কাকে আসলে কতটুকু রেঞ্জ দেওয়া যাবে। বোঝা গেছে? সো এইগুলো হচ্ছে কি ফিনটেকের স্পেশালিটি। দ্যাটস ওয়াই ব্যাংক, ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আসলে সব এই সার্ভিসগুলো একইভাবে ক্যাটার করতে পারে না। এক হচ্ছে পারে না, দুই হচ্ছে তাদের জন্য কস্ট ইফেক্টিভ হয় না। দুইটা পার্সপেক্টিভই আছে। সো দ্যাটস হাউ ফিনটেক কোম্পানিগুলো আসলে ইভলভ করে। যেমন আমি এই যে এটা যে বললাম ইনভেস্টমেন্টে, অ্যাগ্রোটেকে যে ইনভেস্টমেন্টের কথা বললাম, যে এগ্রিকালচারে, দেখেন একটা ব্যাংক কিন্তু এভাবে করে আসবে না যে কৃষক খুঁজে বের করবে যে কোন কোন কৃষকের গরু কেনার জন্য টাকা লাগবে, এই কৃষক এবার মৌসুমে সে পেঁয়াজের যেহেতু দাম বেড়ে যায় সিজনে, এবার সে খুব পেঁয়াজ আবাদ করবে, এবং এই পেঁয়াজ আবাদ করার জন্য সে যে জমি লিজ নিয়ে সে আরো কয়েক একর জমি লিজ নিয়ে সে এবার করবে, এটার জন্য সে একটা লোন চাচ্ছে, কৃষি ব্যাংকে সে নিতে পারে সেটা লোন, বা সে ইনভেস্টার চাচ্ছে, ইনভেস্টার ম্যাচিং এর জন্য এই মিউচুয়াল ফান্ডস অথবা কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ট্রেডিশনাল যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, দে উইল নট বি এবল টু ডু ইট, তাই না? বাট এই অ্যাপের মাধ্যমে বাজারে বসে বসে এজেন্ট দিয়ে করে করে কিন্তু কৃষকদের কাছ থেকে ওই কাজগুলো বের করে নিয়ে আসছে এই আই ফার্মার। আই ফার্মার ইজ এ ভেরি সাকসেসফুল অর্গানাইজেশন সো ফার আই নো। তো এই যে জিনিসটা দেখেন, এটা ফিনটেক। সো ফিনটেকের মেইন জিনিস কি, ফিনটেক ইজ নিউ ভ্যালু প্রপোজিশন অ্যাপ্লাইড টু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। স্যার বিকাশকে কি আমরা ফিনটেক বলতে জি পারি? অবশ্যই, বিকাশ ফিনটেক, যে কোনো MFS, আমি তো প্রথমেই বললাম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইজ এ ফিনটেক। ওকে স্যার। হ্যাঁ, এটা টেকনোলজির উপরে, বিকাশ টেকনোলজির উপরে বেস করে কাজ করতেছে, উপায় টেকনোলজির উপরে, মানে উপায়, বিকাশ, ওকে ওয়ালেট, ডি মানি, এগুলো যে নগদ, এগুলো যা নাম বললাম, এগুলো সব হচ্ছে ফিনটেক MFS। ওকে, কারণ ওদের সার্ভিসটাই ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেকনোলজি এনেবলড ফাইন্যান্সিয়াল সার্ভিস, দ্যাটস ওয়াই ফিনটেক। এছাড়াও মানে আমি ওগুলো তো সহজ, এগুলো বোঝাটা সোজা, আমি যেটা কঠিন সেটা আগে বললাম, যে যেমন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজ করতেছে ওই কোম্পানিটা, যেমন আমি হোয়াইট কলার, ব্লু কলার এমপ্লয়ীদের স্যালারি ম্যানেজ করছে ওয়েজলি, হোয়াইট কলার এমপ্লয়ীদের স্যালারি ম্যানেজ করছে, যেটার নাম আমি বারবার ভুলে যাচ্ছি, সেটা কি জানি, যাক মনে নেই, এনিওয়েজ মিত্র স্যার। মিত্র, এক্স্যাক্টলি।
আমি জানি না আপনারা কি অলরেডি কেউ মিত্র সার্ভিস নিয়েছেন নাকি? না স্যার, আপনি বললেন তো ক্লাসে, ওকে, এই জন্য আমার একটু মনে আমি মনে কেন জানি ছিল। এই নামটা মনে রাখতে পারতেছি না। এই মিত্র হচ্ছে গিয়ে ইভেন আমাদের হোয়াইট কলার এমপ্লয়ি যারা যারা অফিসার বা এক্সিকিউটিভ বা ইয়েতে তাদের স্যালারির এগেনস্টে অ্যাডভান্স পে করে, অর্থাৎ স্যালারি আপনি পাবেন হচ্ছে গিয়ে 12 তারিখে। আপনি তা চাইলে ওদের সাথে কন্ট্রাক্টে যেতে পারেন, ওরা আপনাকে পুরো 1 তারিখই মাসের স্যালারিটা দিয়ে দিবে, পরে ওরা কোম্পানি থেকে স্যালারিটা নিয়ে নেবে আপনার। হুম 10 তারিখে। সো এই যে 10 দিন টাইমটা আপনাকে দিবে, ওইটার জন্য ওরা বোধ হয় 3% চার্জ নেয় পার মাসে। হ্যাঁ, এরকম একটা জিনিস আছে আর কি, 3% একটা চার্জ নেয় বোধ হয়। এনিওয়েজ, সো যেটা হচ্ছে যে এবং আপনি পার্সিয়াল নিতে পারেন, ফুল নিতে পারেন একটা স্যালারি অ্যাডভান্স, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট মিত্র করে। সো দিজ আর অল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, দিজ আর অল ফিনটেক। সো ফিনটেকে তাহলে নতুন ফাইন্যান্সিয়াল ভ্যালু কি কি করে, মানে কি জিনিস? ফিনটেক ইজ এ নিউ ভ্যালু প্রপোজিশন অ্যাপ্লাই টু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, যেখানে আমরা নিউ অফারিং অফ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিসেস, এই যে বিভিন্ন রকমের সার্ভিস আমরা আলোচনা করলাম। নিউ প্রসেসেস, যেটা আমি আলোচনা করলাম, সেটা ইভ্যালুয়েশন প্রসেস, ডিস্ট্রিবিউশন প্রসেস, কমিউনিকেশন প্রসেস, এক্সিকিউশন প্রসেস গুলা নিউ। এগুলো ট্রেডিশনাল যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল প্রসেস, ওর মধ্যে ডাইরেক্টলি ওভাবে করে পড়ে না মোস্ট অফ দ্য টাইমে। That's why these are new process. New business models. বিজনেস মডেল গুলো নতুন, তাই না? এই যে আমি যে আই ফার্মারের কথা বললাম, অথবা এই যে ওয়েজলির কথা বললাম, দিস বিজনেস মডেলস আর নিউ, দিস মডেলস ওয়ার নট দেয়ার আগে। তো এগুলো মোস্টলি ফিনটেক গুলো আসলে স্টার্টআপস। দেন হচ্ছে কি দা ইন্টেন্সিভ ইউজ অফ টেকনোলজি, এরা টেকনোলজির উপরে খুব ইন্টেন্সলি ডিপেন্ডেন্ট। অ্যাপ, সাস, ক্লাউড, মোবাইল, মেটাডাটা, এগুলোর উপরে খুব ইন্টেন্সলি ডিপেন্ডেন্ট, দিস আর ফিনটেক। তো ফিনটেকটা মোটামুটি কি জিনিস, এটা তো বোঝা গেল যে এটা হচ্ছে অফারিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার ইউজ অ্যান্ড ডেলিভারি টু কাস্টমার, সহজ করে দেয়। ইট প্রাইমারিলি ওয়ার্কস বাই আনবান্ডলিং অফারিংস বাই সার্চ ফ্রম। আনবান্ডলিং মানে কি? দেখা যায় যে আমি যখন বলি যে লোন ইজ এ প্রোডাক্ট, লোন ইজ এ বান্ডেলড প্রোডাক্ট, লোনের মধ্যে অনেক কিছু থাকে, এখানে আনবান্ডেল করা, অর্থাৎ আমি কোন ধরনের লোন আমি আলাদা আলাদা করে দিব, আনসিকিউরড লোন, ইনসিকিউরড লোন, অথবা আমার টেম্পোরারি লোন, অথবা আমার কোনো কিছু একটা এটাকে আমরা যে ফ্যাক্টরিং বলি, হ্যাঁ ফ্যাক্টরিং লোন, এটা কিন্তু স্যালারি যে অ্যাডভান্স দেওয়া যায় এটা হচ্ছে ফ্যাক্টরিং। এটার আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টরিং, জানেন তো বোধহয়। যে রিসিভেবলস আছে আমার, আমি রিসিভেবলস ফ্যাক্টরিং করতে পারি, যে আমি রিসিভেবলস টাইম পাবো, আমি হয়তো আজকে হচ্ছে কি এটা অক্টোবর, আমি হয়তো নেক্সট ফেব্রুয়ারিতে গিয়ে রিসিভেবলটা পাবো, আমার কাস্টমার আমাকে পে করবে, সে বলছে সে আমার 4 মাস পরে পে করবে, সো আমি ফেব্রুয়ারিতে গিয়ে পাবো পেমেন্টটা। এখন ফেব্রুয়ারিতে যে বিলটা আমি পেমেন্ট পাবো, এটা আমার এখন টাকাটা দরকার খুব, তখন আমি কি করতে পারি? ফাইন্যান্সিয়াল অনেক ইনস্টিটিউশন আছে যারা ফ্যাক্টরিং করে, হ্যাঁ আইপিডিসি বা এই ধরনের যারা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে, এরা আবার অনেক সময় ফ্যাক্টরিং করে। তো ফ্যাক্টরিং করে আলটিমেটলি আমাকে ওই টাকাটা দিয়ে দিচ্ছে, আমি পরে ওইটা বিলটা ওরা ডাইরেক্ট কালেক্ট করে দিবে। অনেক সময় অনেক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যারা কালেকশন সার্ভিস দেয়, হ্যাঁ আপনারা আমি শিওর এগুলি জানেন কিছুটা, কালেকশন সার্ভিস দেয়। তো এগুলি সব হচ্ছে কালেকশন, বাট এগুলা যখন আমরা একদম কনজিউমার লেভেলে নিয়ে যাই বা ছোট এসএমই লেভেলে নিয়ে যাই, তখন আমাদের খুব বেশি টেকনোলজি বেসড হয়ে যায়। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যখন থাকে, তখন আসলে টেকনোলজিটা প্রাইমারি থাকে না, তখন আসলে রিলেশনশিপ, এক্সিকিউশনের প্রসেসগুলো ট্রেডিশনাল প্রসেস দিয়ে হয়। বাট যখন এটা এসএমই এবং ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যায়, তখন আমরা টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন এটা ফিনটেকের মধ্যে পড়ে যায়। So it primarily works on unbundling offers by such firms and creating new market for them. যেমন এই যে এই আই ফার্মার নিউ মার্কেট তৈরি করছে। Startups disrupt incumbents in the finance industry by expanding financial inclusion and using technology to cut down the operation cost. তাই না? এই যে আমার একটা ব্যাংক স্টাবলিশ করতে হলো না অ্যাগ্রো ফার্মিং এর ইনভেস্ট করার জন্য, হ্যাঁ আমি মাছ চাষ করবো, সেটার জন্য আমার ব্যাংকে যেতে হলো না, আমার এখানে ব্যাংক স্টাবলিশ করতে হলো না, বাট আই এম স্টিল এক্সটেন্ডিং দ্য সার্ভিস কান্ট্রি ওয়াইড। আমি কুষ্টিয়াতেও কাউকে দিতে পারতেছি, একই সাথে বরিশালে দিতে পারছি, একই সাথে তোর রাজশাহীতে দিতে পারছি, তো কান্ট্রি ওয়াইড দিতে পারছি ইউজিং টেকনোলজি। আই ডোন্ট নিড আ ফিজিক্যাল ব্রাঞ্চ, আই ডোন্ট নিড আ ফিজিক্যাল পার্সন টু ভিজিট দেয়ার এন্ড সামথিং ডুইং সামথিং। সো সামহাউ এটা স্কেলেবল হয়ে যাচ্ছে, সো এটা ডিসরাপ্ট করতেছে এই পুরো ইন্ডাস্ট্রিটাকে। দেন হচ্ছে ফিনটেক ফান্ডিং ইজ অন দ্য রাইজ, বাট রেগুলেটরি প্রবলেম আছে, অনেক কিছু রেগুলেটরি এখনো অনেক গ্রে এরিয়া আছে, এখনো অনেক কিছু এনওসির ভিত্তিতে চলছে। এই যে আমরা
এই যে ওয়েজলির কথা বলছি বা এদের কথা যখন আলোচনা করলাম, এদের অনেক কিছুই আছে ক্লিয়ার গাইডলাইন এখনো গভর্নমেন্টের বা রেগুলেটরি গাইডলাইন খুব ক্লিয়ার কাট নাই, যে এরা কি ব্যাংকের আন্ডারে পড়বে, মানে ব্যাংকিং পলিসির আন্ডারে পড়বে না নন ব্যাংকিং পড়বে। এখানে একটা রুল আছে, অল্টারনেটিভ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট পলিসি বা এই জাতীয় একটা জিনিস আছে, আমি এক্স্যাক্টলি জানি না এটা যেটা, বাট আমি জানতাম যে ওইটার আন্ডারে এরা সাধারণত এই জিনিসগুলোকে লিস্ট করে কমপ্লায়েন্স এরিয়াতে। বাট এলাকাগুলো এখনো অনেক কিছু অনেক বেগ আছে। দিস ইজ জাস্ট বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন যেটা হইতে পারে তার কিছু উদাহরণ। হ্যাঁ, যে ট্রেন্ড গুলা কি কি সাথে এগুলা হচ্ছে, যেমন লেন্ডিং কুড বি ওয়ান, ব্লক চেইন, ক্রিপ্টো, এই যে ক্রিপ্টোকারেন্সি ইটস এ ডাইরেক্টলি কারেন্সি ট্রেডিং, অনেকটা স্টক এক্সচেঞ্জের মতো। ক্রিপ্টোকারেন্সি কিনে কিনে রাখে, ট্রেডিং করতে থাকে, যখন ডিমান্ড বাড়তে থাকে তখন তো প্রাইস একটু বাড়লো, ছেড়ে দিল, আবার কম প্রাইসে কোথা থেকে খোঁজ নিয়ে আবার একটু কিনে রাখলো, একবারে বড় ব্লক কিনে ছোট ছোট ব্লক করে বিক্রি করলো। তো বিভিন্ন ভাবে ক্রিপ্টো ট্রেডিং, দিস হ্যাজ বিকাম অ্যানাদার ফাইন্যান্সিয়াল ফিনটেক সার্ভিস। এটার ভালো খারাপ ভবিষ্যৎ রিয়েলিটি আমি আসলে অত জাজমেন্ট করতে যাব না, বাট আই আই পার্সোনালি ফিল আনসেফ অ্যাবাউট দিস অন আ লং টার্ম বেসিস। দেন হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন টেক, রেগুলেটরি টেক আর কি। সেটা হচ্ছে কি, যেমন এখন যদি ট্যাক্স ফাইলিং আমরা যে বলি না, ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স ফাইলিং, সো ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স ফাইলিং যদি একটা সফটওয়্যারের মধ্যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে করে, দ্যাট ক্যান ফল আন্ডার এ ফিনটেক অ্যাপ্লিকেশন, তাই না? ওখানে একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রসেসিং করা হচ্ছে, সার্ভিসটা ফাইন্যান্সিয়াল রিলেটেড সার্ভিস, বাট যেটা টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মের মধ্যে দেওয়া হচ্ছে। তো সে রেগুলেটরি টেক যেটা আর কি, সেটার উপর হতে পারে, সেটা অনেক কিছুর জন্য হতে পারে। পার্সোনাল ফাইন্যান্স, যে আমার বিল, সমস্ত পার্সোনাল এক্সপেন্স গুলা ট্র্যাক রাখা, ক্রেডিট কার্ডের পেমেন্ট রিমাইন্ডার রাখা, এবং এমন একটা যদি টেকনোলজি থাকে, এমন একটা অ্যাপ যদি থাকে, সে আমার বেসিক্যালি আমার অনেকগুলো ক্রেডিট কার্ড আছে, কথা কথা, হ্যাঁ, মাল্টিপল ক্রেডিট কার্ড আছে, একটা পেমেন্ট ডেট হচ্ছে 15 তারিখ, একটা হচ্ছে 3 তারিখ, একটা হচ্ছে 7 তারিখ, একটা হচ্ছে 9 তারিখ, কথা কথা। এখন কথা হচ্ছে কি যে আমার এগুলো প্রত্যেকটা মনে রাখা, প্রত্যেকটাতে মিনিমাম পেমেন্ট কত আসছে, কত পেমেন্ট পাঠাতে হবে, এই যে এক এক ব্যাংকে পাঠাতে হবে, এই যে জিনিসগুলো ম্যানেজ করা ইজ ডিফিকাল্ট। আই সামটাইমস আমি একটা এক্সেল ফাইলে মেনটেন করি অলওয়েজ, স্প্রেডশিটে এই জিনিসটা রিমাইন্ডার সহ মেনটেন করি। বাট আমার আই উইশ একটা অ্যাপ যদি থাকতো, যে অ্যাপের মধ্যে আমি প্রত্যেকটা কার্ডের বিলগুলা যে আসবে, বিলগুলা যদি ডাইরেক্ট আমার এই অ্যাপের মধ্যে গিয়ে যদি এন্ট্রি দিয়ে দিতে পারতো, সুতরাং আমার অ্যাপটা যদি জানতো যে এক্স্যাক্টলি কোন ক্রেডিট কার্ডে কবে পেয়েবল এবং কত টাকা পেয়েবল, এবং এইটার সাথে যদি ব্যাংকগুলোর পার্টনারশিপ থাকতো এই অ্যাপের, যে ব্যাংকে ডাইরেক্টলি এই এটা সে একটু ডেবিট করে দিবে, হুম, বা এখান থেকে ডেবিট করে ক্রেডিট করে দিবে ওই ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি, তাইলে আমার পেমেন্ট গুলো অটোমেটেড হয়ে যেত, খুব শান্তি হতো। তখন এটা একটা ফিনটেক অ্যাপ্লিকেশন হতো যেটা পেমেন্ট ম্যানেজ করতেছে, পেমেন্ট প্রসেসিং ম্যানেজ করতেছে। বাট প্রসেসিং ম্যানেজ না করলে এখনকার ফিনটেক অ্যাপ্লিকেশন, পার্সোনাল ফাইন্যান্স অ্যাপ্লিকেশন গুলো সাথে গুলো ট্র্যাক রাখতে সাহায্য করে, শিডিউল করতে সাহায্য করে। দেন কামস হচ্ছে পেমেন্টস, বিলিং তো বললাম, এটা হতে পারে কোম্পানি বিলিং বা যে কোনো সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট, সাবস্ক্রিপশন ম্যানেজ করা, এগুলো হচ্ছে বিলিং সফটওয়্যার। ইন্স্যুরেন্স, ডেফিনেটলি দেয়ার আর মাইক্রো ইন্স্যুরেন্সেস, এখন বাংলাদেশে মেট লাইফের আছে, গার্ডিয়ান লাইফের আছে, অ্যাপের ভিতর থেকে আপনি ওই ফ্লেক্সি বাই যেমন আমরা করি না, ফ্লেক্সি বাই না এটাকে বলে কি, ফ্লেক্সিবাই বোধহয়, আমি ভুলে গেছি নামটা। দেখবেন মাই জিপি অ্যাপের ভিতরে, হ্যাঁ, দেখবেন আপনি একটা ফ্লেক্সিবল, আপনি কতটুকু ডেটা নিবেন, কতটুকু টক টাইম নিবেন, কত দিনের জন্য নিবেন, এই জাতীয় জিনিসপত্র, বায়োস্কোপের পারমিশন নেবেন কিনা, কত দিনের জন্য সাবস্ক্রিপশন নেবেন, এই সাবস্ক্রিপশন সব সিলেক্ট করলে আপনার কত টাকা লাগবে, ওইটুকু দিলে আপনি প্যাকেজ কিনে ফেলেন, আপনার 1 মাসের জন্য হয়তো ওই জিনিসটা কেনা হয়ে গেল। এই যে জিনিসটা ঠিক এই ওয়েতে ইন্স্যুরেন্সকেও এখন কেনা যায়, যে আমি ইনপেশেন্ট সার্ভিস, ইনপেশেন্ট কাভারেজ কতটুকু নিবো হসপিটালাইজেশনের, আমি আউটপেশেন্ট কাভারেজ কতটুকু নিবো, ডেন্টালের জন্য কাভারেজ নিব কিনা, আমি কি লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ নিব কিনা, আমি কি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কাভারেজ নিব কিনা, তো এই জাতীয় জিনিসপত্র, ডিসেবিলিটি ইন্স্যুরেন্সের কাভারেজ নিব কিনা, এইগুলো সব ইনক্লুড করে করে আমি অ্যাপের থেকেই বসে আমার ইন্স্যুরেন্সটা প্রিমিয়াম ঠিক করে কিনতে পারি। তখন এটা অ্যাপ এনেবল ইন্স্যুরেন্স ডিস্ট্রিবিউশন হয়ে গেল, দ্যাটস ফিনটেক। দেন হচ্ছে ক্যাপিটাল মার্কেট তো ডেফিনেটলি আমাদের যে ডিএসসি বিডি অর্গ বা আমার স্টক, আরো কি কি আছে আমি জানি না। সো এই ধরনের যদি কোনো অ্যাপ থাকে, কোনো যদি ট্রেডিং এর জন্য যদি কোনো অ্যাপ থাকে, দ্যাটস ডেফিনেটলি ইজ আ ফিনটেক অ্যাপ্লিকেশন এক্সাম্পল। ওয়েলথ ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি কোথাও ইনভেস্টমেন্ট করলাম, কোথাও করলাম, বিভিন্ন জায়গায় সে অ্যাসেট ম্যানেজমেন্ট করলাম, পার্সোনাল অ্যাসেট, সেটা ক্যান বি অ্যান অ্যাপ বেসড, সেটা হতে পারে একটা ফিনটেকের এক্সাম্পল। মানি ট্রান্সফার, রেমিটেন্স, যেটা কিনা আমরা বিকাশ, আমরা এমএফএস গুলাকে দেখতেছি,
হ্যাঁ, প্লাস এরকম যদি ইন্টারন্যাশনাল কোনো মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম অনেক কিছু আছে, যেমন হচ্ছে গিয়ে খুব কমনলি এখন ইউজ হয় হচ্ছে পেপল টেপল তো আছে, পেপল এগুলো হচ্ছে কিন্তু ফিনটেক, পেপল কিন্তু কোনো ব্যাংক না, ঠিক আছে, পেপল ইজ এ ফিনটেক। দেন হচ্ছে গিয়ে আমরা দেখি এখন জুম, XOOM জুম, এই আমাদের এই মিটিং এর জুম না, ZOOM না, XOOM জুম বলে একটা খুব পপুলার এখন ওয়ার্ল্ডের বলতে গেলে নাম্বার 1 পার্সোনাল মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম। দ্যাটস এ হিউজ ফিনটেক প্ল্যাটফর্ম। হ্যাঁ, স্যার আমাদের সেখানে যে ডিজিটাল ব্যাংকিং এর প্রপোজিশন আসতেছে স্যার, এটা কি ফিনটেক হবে না ব্যাংক হবে? ডিজিটাল ব্যাংক যখন বলা হচ্ছে ওটা ব্যাংকিং হবে, বাট দ্যাটস এ ব্যাংকের ফিনটেক উইং বলতে পারেন, কারণ ওটা টেকনোলজি এনেবল হবে। But still that will be governed by banking processes and banking rules. Okay, so money transfer remittance এর জন্য there are a lot of platforms, fintech and mortgage, real estate investment এর জন্য কোনো real estate investment এর জন্য যদি হয়, সেটাও অবশ্যই বাইরে অবশ্যই আছে, real estate investment করা যায়, সেটাও fintech এর আন্ডারে পড়ছে সেই ক্ষেত্রে। So these are some examples of fintech যেগুলো ট্রেন্ডি আর কি এখন, যে সমস্ত ফিনটেকে আসলে এখন মানুষজন ইয়ে করে। So there are some few more examples and slides, এই দুইটা আমি আর এই দুইটাতে ডিসকাশনে আর যাচ্ছি না। হ্যাঁ, এটা আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন, ভেরি সেলফ এক্সপ্লেনেটরি, যেগুলো আমরা এক্সপ্লেন করলাম সবকটা এগুলোর মধ্যেই পড়ে আসলে। ওকে, আমি আর এগুলো দুইটাতে যাচ্ছি না, এই পর্যন্ত আমরা ফিনটেকের ডিসকাশনটা রাখি। কোনো কোশ্চেন এই পর্যন্ত ফিনটেকে? বোঝা গেছে তো ফিনটেক জিনিসটা কি? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। কঠিন জিনিস না, একদমই সোজা জিনিস। খালি আপনাকে মাথায় রাখতে হবে যে টেকনোলজি এনেবলড কিন্তু ফিনান্সিয়াল সার্ভিস ভ্যালু, এই দুইটার কম্বিনেশন হচ্ছে এটা ফিনটেক। আদারওয়াইজ অনেক কনফিউশন তৈরি হবে, কারণ ট্রানজাকশন অনেক প্ল্যাটফর্মই করবে, সবকিছু ফিনটেক না। হ্যাঁ, অনেক কিছু ট্রানজাকশন, যেটা আমি প্রথমেই বললাম, ই কমার্স, সেটা আমি কিনতেছি, আমি তো পেমেন্ট করতেছি দারাজে, বাট দ্যাট ডাজন্ট মেক দারাজ এ ফিনটেক অর্গানাইজেশন আর ফিনটেক প্ল্যাটফর্ম। গ্রেট, নাও লেটস ডিসকাস, আর অল্প সময়ের মধ্যে ব্লক চেইন, আর কি এআই। এআই। লেটস স্টার্ট উইথ এআই। কে বলতে পারবেন এআই জিনিসটা কি? artificial intelligence. AKA সোফিয়া, জি স্যার। AKA চ্যাট জিপিটি, তাই না? জি স্যার। ওকে, গুড, সেটা তো হয়ে গেল। এইটুকুই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? স্যার, এটা তো এখন ব্রড সেন্সে ইউজ করা হইতেছে। অ্যাবসলিউটলি। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখেন প্রথমত এখানে দুইটা ওয়ার্ড, আর্টিফিশিয়াল অ্যান্ড ইন্টেলিজেন্স। ওকে, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা এটা গুগল সার্চ করে ইউটিউবে অনেক কিছু পাবেন। আমি জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, ধরাই দিই জিনিসটা, যে মেইন এলিমেন্ট গুলা কি কি। এখানে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে আর্টিফিশিয়াল, একটা হচ্ছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স জেনারেলি হচ্ছে মানুষের থাকে, মানুষের বা প্রাণীর থাকে, মানুষের সবচেয়ে বেশি থাকে, মানে রিলেটিভলি ডেফিনেটলি আমাদের নিয়ারেস্ট কোনো প্রাণীও আসলে কাছাকাছি না ইন্টেলিজেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে। And what is that intelligence? Intelligence is the ability to make decision, to ability to choose from different alternatives. That is the core of intelligence. যখন আমরা বলি ইন্টেলিজেন্স, তখন হচ্ছে সেই অ্যাবিলিটিটা। এখন এই অ্যাবিলিটিটা আসে কোত্থেকে? এই অ্যাবিলিটিটা আসে হচ্ছে গিয়ে নলেজ থেকে, কিছু মেথোডোলজি থেকে, যে হাউ টু প্রসেস নলেজ, হাউ টু প্রসেস ডেটা, স্পেকুলেশন থেকে, যে সামনে কি হতে পারে, আমি যদি এই ডিসিশন নেই তাহলে সামনে কি হতে পারে, এই ধরনের বেসিক কিছু পার্সপেক্টিভ যখন আমরা মাথার মধ্যে নিতে পারি এবং আমাদের সামনে থাকা অল্টারনেটিভ গুলাকে ইভ্যালুয়েট করতে পারি, তখন আমরা ডিসিশন নিতে পারি যে ওকে, I'll have to walk this path, I'll have to take this alternative as a decision. এটি হচ্ছে ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল হচ্ছে কি যখন ইট ইজ আউটসাইড হিউম্যান বিং,
অর্থাৎ একটা কম্পিউটার সফটওয়্যার দিয়ে মেশিন দিয়ে যখন হচ্ছে তখন এটা হচ্ছে আর্টিফিশিয়াল। আমি আর্টিফিশিয়ালি করছি। নাও আমরা যদি বোঝার জন্য প্রথমে একটা এক্সাম্পল চিন্তা করি। আমি একসময় একটা আলোচনা করেছিলাম কোলাবোরেশন প্ল্যাটফর্ম, ক্রেডিট অ্যাপ্রুভাল। সে একটা অর্গানাইজেশনে আমার বাকিতে বিক্রি যদি করতে হয়, তাহলে আমার সেলস পার্সন যে যে একদম কাউন্টারে বসে আছে, একদম যে সামনে যে সেলস পার্সন এক্সিকিউটিভটা, সে কি করতেছে, একটা ক্রেডিট অ্যাপ্রুভালের জন্য একটা টিকেট ইস্যু করলো যে এই সিস্টেমে, যে আমি এই কাস্টমারকে, সে 50,000 টাকা ইনভয়েস ভ্যালু আসছে, সে 30,000 টাকা ক্রেডিট রাখতে চাচ্ছে, 20,000 টাকা ক্যাশ দিতে চাচ্ছে। নাও এটার অ্যাপ্রুভালটা চলে গেল তার ম্যানেজারের কাছে। তার ম্যানেজার দেখে বললো যে না, এই কাস্টমার ভালো কাস্টমার, ওকে দেয়া যায়। তারপরে চলে গেল কি ফাইন্যান্সের কাছে, যে তার কি এক্সিস্টিং ক্রেডিট কত আছে, তার আগের ক্রেডিট দেখা যাচ্ছে 1 লাখ টাকা আছে, তাহলে তার ক্রেডিট লিমিট কত, আমাদের অ্যাসেসড লিমিট কত। দেখা গেল তার অ্যাসেসড লিমিট হচ্ছে গিয়ে সে 1.5 লাখ টাকা। তাহলে তো এটা 1,20,000-এর মধ্যে 30-এর মধ্যে পড়ে যায়, 1.5 লাখের ভিতরে পড়ে যায়, এটাকে দেয়া যায়। তারপরে চলে গেল হচ্ছে কি আরেকটা অ্যাসেসমেন্ট হেড অফ ফাইন্যান্সের কাছে। হেড অফ ফাইন্যান্স দেখলো যে এই মোমেন্টে আমি যদি এটা ক্রেডিট দিই তাহলে ক্যাশ ফ্লোতে কি ইম্প্যাক্ট পড়ে। কথা কথা সিস্টেম ব্যাক সে ডিসিশন নিচ্ছে যে ক্যাশ ফ্লোতে এটাকে অ্যাকোমোডেট করা যায় না, তখন সেটাকে রিজেক্ট করলো। এখন আমরা এই যে আলোচনাটা করলাম একটা ওয়ার্ক ফ্লো, টোটাল যে প্রসেসটা, একটা লাইফ আলোচনা করলাম, এই লাইফটাতে প্রত্যেকটা ডিসিশন কে নিয়েছে, দেখা গেল যে মানুষই নিচ্ছে। কোনো জায়গায় হেড অফ অ্যাকাউন্টস নিচ্ছে, কোনো জায়গায় যিনি অ্যাকাউন্টস পেয়েবল মেনটেন করছে, অ্যাকাউন্টস রিসিভেবল মেনটেন করছেন যে এক্সিকিউটিভ বা ম্যানেজার, উনি নিচ্ছেন। কোনো জায়গায় সেলসের যে যে পার্সনটা আছে সেই সেলস পার্সনটা নিচ্ছে, কোনো জায়গায় সেলস পার্সনের সুপারভাইজার একটা লেভেলের ডিসিশন নিচ্ছে। কিন্তু প্রত্যেকে কিছু প্যারামিটার, কিছু দৃষ্টিভঙ্গির উপরে বেস করে একটা করে ডিসিশন নিচ্ছে। এটা একটা ন্যাচারাল ডিসিশন মেকিং প্রসেস, একটা ম্যানুয়াল ডিসিশন মেকিং প্রসেস, একটা অর্গানিক ডিসিশন মেকিং প্রসেস। নাও এই পুরা ডিসিশন মেকিংটা যদি আমি মেশিনকে নিতে বলি, এটা সফটওয়্যারকে নিতে বলি, যে ওকে, যখনই একটা কাস্টমার একটা সেলস পার্সন ক্রেডিটের জন্য রিকোয়েস্ট করবে, ইনভয়েসটা টোটাল 50,000 টাকা, 20,000 টাকা ক্যাশ দিবেন, 30,000 টাকা বাকি থাকবে। যখন এই রিকোয়েস্টটা আসবে তখনই তুমি প্রথম চেক করবা যে এই কাস্টমারের সাথে আমার ট্রানজাকশন ভলিউম কত, ট্রানজাকশন ফ্রিকোয়েন্সি কত, ট্রানজাকশন, ওই যে সুপারভাইজার ডিসিশন, এই কাস্টমার ভালো কাস্টমার, এই কাস্টমার সাথে রেগুলার বিজনেস হয়, একে দেয়া যায়। এই যে ডিসিশনটা ছিল সাবজেক্টিভ ডিসিশন, হিউম্যান ডিসিশন, আমি রিপ্লেস করছি যে তার ট্রানজাকশন অ্যানালাইসিস করা হচ্ছে, কত ফ্রিকুয়েন্টলি সে করে, তার টিকেট সাইজ কত, সে কত টাকা ট্রানজাকশন করে, তার এর আগের পেমেন্ট গুলো কিরকম, হিস্ট্রি কিরকম, ওইটার কিছু প্যারামিটার আমি দিয়ে দিচ্ছি, থ্রেশহোল্ড দিয়ে দিচ্ছি সিস্টেমের কাছে এখন ফিক্স করে, যে যদি সে লাস্ট 1 বছরে 6টা ট্রানজাকশন করে থাকে, ইজ এ গুড কাস্টমার। প্লাস এই 6টা ট্রানজাকশনের মধ্যে সে যা বাকি রেখেছিল তার যদি সে 70% যদি রিটার্ন করে থাকে, তাহলে সে গুড কাস্টমার। যদি তার এভারেজ পারচেস সাইজ এত লাখ টাকা হয়ে থাকে প্রতি ইনভয়েসে, তাহলে সে গুড কাস্টমার। এই যে ক্রাইটেরিয়া গুলো দিয়ে দিলাম, আমার সফটওয়্যার এই ক্রাইটেরিয়ার উপরে বেস করে ওই সুপারভাইজারের যে অ্যাপ্রুভালের কাজটা সে করে ফেললো, তাহলে কি সে ডিসিশন নিল, সে একটা ডিসিশন নিল গিভেন সাম নলেজ। নেক্সট লেভেলে অ্যাকাউন্টস যখন চলে গেল, অ্যাকাউন্টস রিসিভেবল আমার রুল সেট করা আছে, তার এক্সিস্টিং রিসিভেবল কত সিস্টেমে আছে, তার রিসিভেবল লিমিট কত, তার গ্রেডিং কি, তার ক্রেডিট রেটিং কি, তার কত টাকার বাকি দেওয়া যাবে সেটা আছে, ওইটাও অটোমেট করে ফেলা হলো, সে অনুযায়ী ডিসিশন মেকিং হচ্ছে। দেন হেড অফ ফাইন্যান্স যে ক্যাশ ফ্লোর উপরে ডিপেন্ড করছে, সেটারও যদি সিস্টেমের মধ্যে ইনফরমেশন থাকে এবং এই ডিসিশনটা নিতে গেলে কি কি জিনিস ইভ্যালুয়েট করতে হবে, কি কি জিনিস চিন্তা করে জিনিসটাকে করতে হবে, সেটা যদি সিস্টেমকে যদি দেয়া থাকে, তাহলে সেটাকেও অটোমেট করা সম্ভব। দিস ইজ অ্যান ইন্টেলিজেন্স, যে ডিসিশন অল্টারনেটিভস থেকে যখন আমি ডিসিশন চুজ করতেছি বেসড অন ডিফারেন্ট প্যারামিটার্স, ইনফরমেশন অ্যান্ড নলেজ অ্যান্ড মেথডস কম্বিনেশনে, then I am making this system an intelligent system, the system that can make certain decisions, এবং এটা artificial, that makes this system artificially intelligent, that is AI. এটা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বললাম। এইখানে যেমন আমি একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল এআই বললাম, এখন এই এআই, ওই যে আমরা কিছুক্ষণ আগে একটা আলোচনা করতেছিলাম
যে কাকে কত টাকা লোন দেওয়া যাবে, তার মোবাইলের কল ধরার ফ্রিকোয়েন্সি কি, তার কলের বিহেভিয়ার কি, সে কি মানুষকে ঘুরায় কিনা, মানুষকে কল ব্যাক করে না, সে প্রমিস রাখে কিনা, বিভিন্ন ট্রানজাকশন যেখানে করে সে ট্রানজাকশন কি পরিমাণ ভলিউমের করে, এই যে জিনিসগুলো যে আমি বললাম, এই ডেটাগুলো কালেক্ট করে 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 আমি তাকে একটা রেটিং দিতে পারি যে কে কত টাকা পর্যন্ত লোন দেওয়া যায়। ওইটা কি হবে? ওই সিস্টেমটাও তাহলে একটা এআই সিস্টেম হয়ে যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো জি স্যার। এইরকম করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসিশন নিতে পারে। এখন আমি আসি যে আমরা যে প্রথমে যে আমি যোগ করে বললাম, তাহলে কি চ্যাট জিপিটি আর একটা দিন কিসের কথা বলছিলাম, এগুলোই তাহলে এআই। তো চ্যাট জিপিটি কে তাহলে এআই? সোফিয়ার কথা বলছিলাম। হ্যাঁ, দিজ আর এআই। কারণ সে ডিসিশনটা নেয় কি, আপনি যখন একটা কোয়েরি করেন তখন আপনার বিভিন্ন কনটেক্সটের সাথে মিলায় আপনার এর আগে করা কোয়েরি, মানে এই কোয়েরিরই আমি বললাম যে এক্সপ্লেইন মি ব্লক চেইন, সেই ব্লক চেইনটা এক্সপ্লেইন করলো। নেক্সট তাকে লিখলাম এক্সপ্লেইন বা লেকচার হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ইন হেলথ কেয়ার। যখন আমি দিস কথাটা লিখলাম, ও বুঝে নিছে আমি এর আগে ব্লক চেইন সম্পর্কে কোশ্চেন করছি, সুতরাং আমি এখন ব্লক চেইন হেলথ কেয়ারে কি ব্যবহার হবে সেটা জানতে চাচ্ছি, সেটাকে রিলেট করে আমাকে দিচ্ছে। তার মানে কি, এই সিস্টেমটা প্রথমত আমার কোশ্চেনের অ্যান্সারটা কি দিবে, এর তো হাজার রকমের অল্টারনেটিভ অ্যান্সার হতে পারে, কি দিলে বেস্ট হয়, সবচেয়ে ট্রেন্ডিং কি, সাধারণত মানুষ কি জানতে চায় প্রাইমারিলি, ওইটুকু পর্যন্ত দিয়ে দিল, সুতরাং ওইটা ডিসিশন নেওয়ার ক্ষমতা তার আছে। তারপরে সে এটাকে রিলেট করছে, কোরিলেট করছে উইথ দ্য প্রিভিয়াস কোশ্চেন। বা আমি যদি কোনো প্যারামিটার দিয়ে দিই, সেই প্যারামিটার কোশ্চেনের ভিতরে যদি কোনো পার্টিকুলার কনটেক্সট দিয়ে দিই, সেই কনটেক্সটের সাথে সে কোরিলেট করে সে ইনফরমেশন গ্যাদার করে ওইটাকে সাজাচ্ছে, সাজায় আমাকে দিচ্ছে। তার মানে সেও কিন্তু ডিসিশন নিচ্ছে যে হোয়াট টু অ্যান্সার, হোয়াট টু রেসপন্ড উইথ। দ্যাটস ওয়াই দিস সিস্টেম ইজ অ্যান এআই সিস্টেম। এটাকে আমরা বলি হচ্ছে কি এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, এনএলপি সিস্টেম বলি। যে চ্যাট জিপিটি বা এই জাতীয় সিস্টেমগুলোকে, এই এআইটাকে এনএলপি এআই বলি আমরা। ঠিক সোফিয়া যেটা আসছিল, সেই সোফিয়া আসলে এনএলপি ছিল, একই জিনিস ছিল, চ্যাট জিপিটি ছিল আসলে। চ্যাট জিপিটির ছোট ভার্সন ছিল, তখন অত ম্যাচিওর করে নাই। সো এইটাও এআই। একটা অটোমেটিক ড্রাইভিং এর ভেহিকেল, যে টেসলা, তার অটোমেটিক ড্রাইভিং ইয়ে আছে, যে আমি ডেস্টিনেশন দিয়ে দিব আর সে রোডের ট্রাফিক জানে, রোডের ডিরেকশন জানে, ট্রাফিক রুল জানে, সামনের ভেহিকেল, পিছনের ভেহিকেল, সাইডের ভেহিকেল কত দূরত্বে আছে সেটা জানে, স্পিড লিমিট জানে, সে বুঝতে পারে কোনো মানুষ যদি হঠাৎ করে লাফ দিয়ে গাড়ির সামনে পড়ে তাহলে কি করতে হবে, কত সেকেন্ডের মধ্যে তাকে ব্রেক করতে হবে সেটা জানে, সুতরাং কত স্পিডের উপরে ওঠানো যাবে না এই রাস্তায় সেটা জানে। এইগুলি দিয়ে যখন সে ইনস্ট্রাকশনের উপরে বেস করে সে ডিসিশন নিয়ে গাড়ি চালাচ্ছে, এটা এআই। সো দিজ আর অল এআই এক্সাম্পল, দিজ আর এআই। এখন এইখানে আমি যে কটা এক্সাম্পল আলোচনা করলাম সব কটা এআই হচ্ছে গিয়ে অনেকটা একটু স্ট্যাটিক সেট অফ নলেজ, ইনস্ট্রাকশন, ফর্মুলা, মেথডের উপরে বেস করে জিনিসটা হচ্ছে। সরি, জাস্ট গিভ মি আ তো যেটা বলছেন যে এইগুলাতে যে ইনস্ট্রাকশন বা যে ইনফরমেশন বেস যে কনটেক্সট, এগুলো মোস্টলি ছিল কি স্ট্যাটিক, অনেকটা স্ট্যাটিক। স্ট্যাটিক বলতে টাইপটা স্ট্যাটিক, মানে যদি এক্স পাওয়া যায় তাহলে আমি রিপ্লাই ওয়াই দিব, যদি পি পাওয়া যায় তাহলে রিপ্লাই কিউ দিব, যদি ও পাওয়া যায় তাহলে আমি রিপ্লাই পি দিব। অনেকটা এরকম রিলেশনশিপ গুলা ডিফাইন করা। নাও এইটা দিয়ে ইজ নট এনাফ। আমি এই শেখানোটা কে শেখায়? প্রথমত হচ্ছে মডেলিং যারা করে, যারা মডেলিং বলতে এটা ফ্যাশন মডেলিং না, এই মডেলিং বলতে যারা ডেটা মডেলিং করে, এআই মডেলিং করে, অর্থাৎ এআইটা ডিসিশন নিবে কিভাবে, তার ফর্মুলা গুলো, মেথড গুলো কিরকম হবে, সেটা একজন ডিজাইন করে, প্রোগ্রামাররা ডিজাইন করে।
একই সাথে এটা যে ডেটা ফিড কি করতে হবে, কি কি ধরনের কনটেক্সট ইনফরমেশন তাকে দিতে হবে, সেটাও ফিডিং হয়। এবং তারা কিভাবে এক্সটার্নাল সোর্স থেকে সার্চ করে নিয়ে আসবে, সেটাও ফিডিং, সেটাও প্রোগ্রাম করে দেওয়া হয় যে কিভাবে তারা সোর্স করবে। এইটার সাথে আরেকটা প্যারামিটার এখন অ্যাড হয়ে যায়, সেটা হচ্ছে লার্নিং। ইন্টেলিজেন্সের আরেকটা পার্ট হচ্ছে কি লার্ন করা, অর্থাৎ ইমপ্রুভ করা। ইটস নট লিমিটেড টু মেকিং ডিসিশনস। আমি আজকে যে ডিসিশন নিতে পারি, আগামীকালকে তার চেয়ে ভালো ডিসিশন, বেটার ডিসিশন নিতে পারতে হবে। সো এই প্রত্যেকটা এআই মডেলের সাথে একটা ট্রেনিং মডেল অ্যাড হয়ে গেল। তখন আমরা বলতেছি যে ট্রেনিং দ্য এআই। এআই কিভাবে ট্রেন হয়? সে অন্যদের ইনপুট এবং যত সোর্স অ্যাড হচ্ছে সবকিছু থেকে সে প্যাটার্ন অ্যানালাইসিস করতেছে। সে বিভিন্ন ইনপুট গুলাকে কতটা, একই ইনপুট যদি বেশি সংখ্যক লোক কারেক্ট ভার্সনটা দেয়, সে বুঝে নিচ্ছে ইট ইজ মোর লাইকলি দ্য বেটার অ্যান্সার। এইভাবে করে করে সে ইমপ্রুভ করতেছে। এইটাকে আমরা বলছি হচ্ছে কি মেশিন লার্নিং। আরেকভাবে আমরা আরেকটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বলি কগনিটিভ লার্নিং। কগনিটিভ লার্নিং বা মেশিন লার্নিং, এমএল, অর্থাৎ মেশিন যখন লার্ন করতেছে। সো এআই আর এমএল, মেশিন লার্নিং, দুটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে এখন। এখন যত অ্যাপ্লিকেশন আমরা দেখি, যত রকমের জিনিসপত্র দেখি, সবই সাধারণত এমএল যোগ হয়ে যায়। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং দুইটা মিলে এটাকে একটা লার্নিং এবং ডিসিশন মেকিং মডেলে পরিণত করে। দ্যাট ইজ হোয়াট এআই ইজ নাও। বোঝা গেছে এআই কি জিনিস? জি স্যার। গ্রেট। এআই এর বিভিন্ন ভ্যারিয়েশন আছে, বিভিন্ন ইউজ আছে। সো জাস্ট একটু ঘাটাঘাটি করলে ইউ উইল গেট হান্ড্রেডস অফ রেফারেন্সেস ইনশাআল্লাহ। বাট বেসিক কনসেপ্ট আমি বুঝাই দিলাম যে এআইটা কি জিনিস, আসলে ভ্যালু একটা কি করে। ওকে, গ্রেট। নেক্সট লেটস গো টু ব্লকচেন। ওকে, ব্লকচেন, কারো কোনো আইডিয়া? কেউ বলতে পারবেন ব্লকচেন জিনিসটা কি? প্রথমে বলেন ব্লকচেন আর বিটকয়েন জিনিসটা কি একই, সিনোনিমাস কিনা? বিটকয়েন তো ব্লক চেইনের মাধ্যমে চলে। গুড। তার মানে ব্লকচেন আর বিটকয়েন সিনোনিমাস না, একটা একটা রিপ্লেসমেন্ট না, তাই না? জি। গুড। ব্লকচেইনের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে বিটকয়েন। গুড। কিন্তু ব্লকচেইন জিনিসটা কি? ব্লকচেইনের তাহলে আর কি ব্যবহার থাকতে পারে? কোনো আইডিয়া কারো? তাই এটার মাধ্যমে স্যার ইলেকশন হতে পারে। স্যার এনএফটি আছে, এনএফটি ইউজার। রাইট, এনএফটি আছে। এনএফটি কি জিনিস একটু এক্সপ্লেন করে দেন সবার জন্য। স্যার এনএফটি হয়েছে স্যার ওই আহ, ধরেন কোন একটা গান বা কোন একটা পিকচার কোন একজন ক্রিয়েটর যখন বানায় তখন ওইটার যে আহ, আপনার যেটা ওই ওনারশিপটা আর কি, তো রাইট, ওনারশিপটা স্যার একটা প্ল্যাটফর্মে থাকে যে ওই ওনারশিপটা আপনি কিনতে পারবেন। অ্যাবসলিউটলি। এনএফটি হচ্ছে গিয়ে ডিজিটাল ওনারশিপ অফ ডিজিটাল অ্যাসেটের ওনারশিপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এনএফটি। সরি একটু, হ্যাঁ স্যার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু অন্যান্যদের একটু জানায় দাও, তাহলে দুইজন যেহেতু নাই কমিটির, সেটা একটু মুশকিল হবে মিটিং করা। তুমি জাস্ট অন্যান্যদেরকে একটু জানায় দাও, আমি আসলে যদি বেশি রাত না হয়ে যায় তাহলে করবো মিটিং। হ্যাঁ, ঠিক আছে। সরি। তো এনএফটি হচ্ছে গিয়ে ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট, অনেকটা অ্যাসেটের ওনারশিপ ম্যানেজমেন্ট। এই ডিজিটাল অ্যাসেট বলতে এগুলো হচ্ছে ডিজিটাল আর্ট। হ্যাঁ, ডিজিটাল আর্ট হতে পারে, কোনো একটা রাইটিং হতে পারে। এই ধরনের যে কোনো ডিজিটাল অ্যাসেট যখন তৈরি করা হয়, এইটার একটা সিস্টেম এখন ম্যানেজ করা হয় ব্লকচেইন দিয়ে। যে ডিজিটাল অ্যাসেটটা কার নামে আছে এবং সেইখান থেকে অন্য কারো নামে যে কেউ যদি কিনে ফেলে, তাহলে তার কাছে ট্রান্সফার করাটা ব্লকচেইন। আচ্ছা, মাঝখানে
সৌরভ বোধহয় আর একটা কথা বলছিলেন যে ব্লক চেনের একটা ইউজের কথা, কি একটা বলছিলেন, ইলেকশনের কথা বলছিলেন। ইলেকশনের আইডিয়াটা শুনি, ব্লক চেন ইলেকশন কিভাবে হবে। তাহলে আমি এক্সাম্পল গুলো নিয়ে আগে শুরু করলাম, বিকজ এইটা থেকে থট গুলা প্রভোক করবে, থট গুলা চলে আসবে, ক্লিয়ার হবে। ইলেকশন কেন বলেন, ইলেকশনে কিভাবে ব্লক চেন ইউজ হতে পারে, মানে কোথাও শুনেছেন কি? স্যার এখানে যেহেতু স্যার ডেটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই, তো যে কারণে স্যার একজনের ভোট Wonderful. আরেকজনে কপি মানে দিতে পারবে না। এটা মানে যখন আপনার কোভিড কোভিড এর টাইম চলছিল, তখন স্যার এরকম প্রসেস নিয়ে মানে আলাপ আলোচনা ছিল। Absolutely wonderful, wonderful. এইবার আসি, তিনটা আলোচনা যখন হইলো, এই তিনটা আলোচনা থেকে আমরা যদি দেখি, একটা হচ্ছে কি যে বিটকয়েন, আমরা ক্রিপ্টোকারেন্সি যেটাকে বলা হয়, বিটকয়েন তো একটা ব্র্যান্ড, এরকম আরো অনেকগুলা ক্রিপ্টোকারেন্সি আছে। সো ক্রিপ্টোকারেন্সি ইজ ওয়ান, ব্লক চেনের জন্য ডেফিনেটলি একটা ইউজ কেস। দেন হচ্ছে গিয়ে আমরা বললাম যে ইলেকশনের সময় হতে পারে, এনএফটির পারচেজের জন্য হতে পারে, অর্থাৎ ডিজিটাল অ্যাসেট গুলো পারচেজের জন্য হতে পারে। এখন হোয়াট ইজ দ্য স্পেশালিটি উইথ দিস ব্লক চেইন অ্যাজ এ টেকনোলজি? কারো কোনো আইডিয়া? যেমন আপনি যে ইলেকশনের কথা বলছেন, এবং ওখানে আপনি একটা স্পেশালিটি বলে ফেলছেন, চেঞ্জ করতে পারবে না, তাই না? যে চেঞ্জ করতে পারবে না, যে এটাকে ইয়েতে। ব্লক চেইনে আমার একটা স্লাইড ছিল, জাস্ট মিনিট, আমি দেখি তো স্লাইডটা সামনে আনলে। If I remember correctly, I had a blockchain slide. এনিওয়েজ, আচ্ছা এটা খুঁজতে হবে আমার, কোথাও জানি আছে। আহ, যেটা বলছিলাম যে ক্রিপ্টোকারেন্সি, আচ্ছা লেটস স্টার্ট ডিসকাশন উইথ দ্য ব্লকচেনের প্রপার্টি গুলো হচ্ছে গিয়ে, প্রথমত এইটা ব্লকচেন হচ্ছে এমন একটা জিনিস যে এটাকে শুনে গেছে যে ব্লক চেইন, এখানে হচ্ছে অনেকগুলো ব্লকের একটা চেইনে আমরা কি হয়, একটা পুঁতির মালা বা একটা তসবি যদি দেখি, বা একটা পুঁতির মালা যদি দেখি, তাহলে এই মালাটায় যে চেইনটার মধ্যে দেয়ার আর ব্লকস, আমরা যদি প্রত্যেকটা পুঁতিকে একটা করে ব্লক বলি, এগুলো হচ্ছে এরকম প্রত্যেকটা একটা করে ব্লক যদি বলি, প্রত্যেকটা একটা করে এলিমেন্ট যদি বলি, ব্লক না, ব্লকটা একটু ডিফারেন্ট ডেফিনেশনে, এরকম একটা মালার মধ্যে অনেকগুলো পুঁতি গাঁথে। এখন আমি যদি ধরেন একটা মালা, ধরে নেন অনেক লম্বা মালা, প্রায় 10 ফিট লম্বা একটা মালা হয়ে গেছে এই মাথা থেকে ওই মাথায়, 4.5 ফিটের পজিশনে একটা পুঁতি আছে, যেই পুঁতিটা গোলাপি কালারের। আমি হঠাৎ করে চিন্তা করলাম যে গোলাপি কালারের পুঁতিটা আমি মালাতে রাখবো না, গোলাপি কালারটা আমি একটা ব্লু পুঁতি দিয়ে, নীল রঙের পুঁতি দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে এটা কি আমার জন্য খুব সহজ কাজ হবে? আমাকে বাকি যে 5.5 ফিট যে পিছনে ছিল, 4.5 ফিট মাথা যদি করতে হয়, পুরা পুঁতিগুলোকে আবার মালাটাকে ভেঙে সব ডিসমেন্টাল করে এই পুঁতিটা চেঞ্জ করে আবার 5.5 ফিটের সমস্ত পুঁতিগুলা সাজাতে হবে, তাই না? ব্লক চেইন জিনিসটা, টেকনোলজিটা অনেকটা এরকম। আচ্ছা, যে এইটার মধ্যে যদি কোনো ডেটা এন্ট্রি হয়ে যায়, কোনো একটা ট্রানজাকশন যদি কোথাও এক জায়গায় এন্ট্রি হয়, তারপরে ট্রানজাকশনটা তারপরে পুঁতির মতো যেতে থাকে, এবং মালার মতো এমন একটা জিনিস এই চেইনটা, যে আমি পরের সমস্ত যদি বসে যায়, তাহলে আমি আগের কোনো ট্রানজাকশনকে কোনোভাবেই আমি চেঞ্জ বা মডিফাই করতে পারবো না। সো টেকনোলজিটাই এই জিনিসটা এনশিওর করে যে এইটা কখনো মাঝখান থেকে ডিস্টর্টেড হবে না। দিস ইজ ওয়ান অফ দ্য কি প্রপার্টিজ, আরো কিছু প্রপার্টি আছে, দিস ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল প্রপার্টি অফ দ্য ব্লক চেইন টেকনোলজি। যেই কারণে এইটার পপুলারিটি বা এটার অ্যাপ্লিকেশন, এটার ইউজেজ বিভিন্ন সেক্টরে আছে। যেমন ইলেকশনের কথা যেটা বললেন সৌরভ, যেটা ইলেকশনের কথা এক্সাম্পল দিলেন, যে আমার যদি এক জায়গায় একটা ভোট যদি পড়ে যায়, আর ভোটেড ফর সামওয়ান ভোটেড ফর সামওয়ান, কোন একজন ক্যান্ডিডেটের জন্য, যেহেতু এটা একটা ব্লক চেইনের মধ্যে বসে গেছে ওই পুঁতির মতো, এইটাকে আর মডিফাই করা সম্ভব হচ্ছে না। সুতরাং এই জায়গায় ম্যানিপুলেশন আর সম্ভব না। সুতরাং আমার যদি ইভিএম হয়, ইলেকট্রনিক ভোটিং মেশিন যদি হয়, এবং সেটা যদি ব্লক চেইন বেসড হয়, যেখানে ডেটাবেসটা রেগুলার ডেটাবেস না, হবে ব্লক চেইন, তাহলে ওখানে ম্যানিপুলেশন ডিফিকাল্ট হয়ে যাবে, সম্ভব হবে না। ওকে, দিস ইজ এ ফান্ডামেন্টাল, দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল বা একটা কি প্রপার্টি অফ এ ব্লক চেইন। ব্লক চেইনের আরো প্রপার্টি আছে। ব্লক চেইনের প্রপার্টি হচ্ছে কি, ব্লক চেইনটা এমন ভাবে স্ট্রাকচার্ড যে এই চেইনটা
অথেন্টিকেশন টোকেনের মাধ্যমে, অর্থাৎ আমি যদি কাউকে অথেন্টিকেট করি, তাহলে অন্য একটা অর্গানাইজেশন অন্য একটা অর্গানাইজেশনের ব্লক চেইন রিড করতে পারবে, ওখান থেকে স্পেসিফিক ডেটাটাকে রিড করতে পারবে, চেক করতে পারবে। কারণ এইটা একটা ফ্যাক্ট, এটা একটা সিরিজ অফ ট্রুথ হয়ে আছে। So, অন্য জায়গা থেকে যখন প্রয়োজন হবে তখন সেখান থেকে চেক করে নিতে পারবে জিনিসটা। আজকে যেমন আমরা একটু আগে যে আলোচনা করতেছিলাম যে কাউকে ক্রেডিট রেটিং করতে হলে আমি যদি তার মোবাইল ফোনের ট্রানজাকশন, তার বিকাশের ট্রানজাকশন, তার অন্যান্য ট্রানজাকশনের যদি আমি দেখতে চাই, ই কমার্সের যে ট্রানজাকশন সে করতেছে, হ্যাঁ, ওখানে সে অর্ডার দিয়ে অর্ডার ক্যান্সেলেশনের রেট তার কতটুকু, এই জিনিসগুলো যদি ইভ্যালুয়েট করতে চাই, তাহলে আমি একজন এমএফএস, আমি একজন ফিনটেক সার্ভিস, আমার তাহলে অ্যাক্সেস লাগবে কি এই সমস্ত যত প্রোভাইডার আছে তাদের ইয়েতে। এখন এগুলো যদি সব ব্লক চেইন বেসড হতো আর আমাদের যদি একটা মিউচুয়াল এগ্রিমেন্ট থাকতো, আমি যদি তাদের ব্লক চেইন গুলাতে অ্যাক্সেস পেতাম, এই কাস্টমারের অথেন্টিকেশন টোকেন ইউজ করে আমি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসতে পারতাম, চেক করে দেখতে পারতাম। দ্যাট উড হ্যাভ হেল্প মি গেইন অ্যাক্সেস টু আ লট অফ ইনফরমেশন ইজিলি। এখন কথা হচ্ছে, প্রশ্ন আসতে পারে, এই যে দুইটা প্রপার্টির কথা বললাম, যে একটা শেয়ারেবিলিটি, ইজি শেয়ারেবিলিটি, আর একটা বললাম কি যে মেইনটেইনিং অথেন্টিসিটি বা মেইনটেইনিং পিউরিটি অফ দ্য ইনফরমেশন, এটা মডিফাই করা যাবে না। এই দুইটা প্রপার্টি যদি আমরা ফোকাস করি, তাহলে আমার এক্সিস্টিং ব্লক চেইন বাদে যে অন্যান্য যে সিস্টেম আছে, এইখানে প্রবলেম কি? এখানে কি এই দুইটা করা যাবে না? এই দুইটা করা যাবে, বাট এনশিওর করা যাবে না, বা অতটা ইজি বা কনভিনিয়েন্ট না, কস্ট ইফেক্টিভ না, কিরকম বা ইফেক্টিভ না, আমি বলবো সবসময় ইফেক্টিভ না। স্পেশালি প্রোটেকশন যেটা, সেটা সবসময় ইফেক্টিভ না। আচ্ছা কেন? আমরা রেগুলার ডেটাবেজে, আমরা যদি ডেটাবেজের কনসেপ্টে যাই, রেগুলার ডেটাবেজে আমরা ডেটা কিভাবে রাখি? ডেটা রাখি হচ্ছে গিয়ে একটা ডেটাবেজে একটা স্ট্রাকচার করা আছে, আমরা সার্টিফিকেট লেভেলে পড়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যে ফিল্ড থাকে, রো থাকে, হ্যাঁ, বিভিন্ন জিনিস থাকে। আই এম রিয়েলি সরি, আমি একটু অ্যাপোলোজাইজ চাচ্ছি, আমার একটা মিটিং ছিল 9টার সময়, তো জাস্ট ওইটার জন্য বারবার ফোন আসছে, আমি একটু ধরে নিই। সরি। তাহলে যেটা বলছেন যে এক্সিস্টিং টেকনোলজি, যেটা এক্সিস্টিং ডেটাবেজে আমরা এরকম রো রো হিসেবে প্রত্যেকটা ডেটা এন্ট্রি করি, বাট এইটাও মালার মতো গাঁথতেছে ঠিকই, বাট মালার সাথে মেইন ডিফারেন্সটা হচ্ছে গিয়ে, মালায় যেমন আমি পরের পুঁথিটা বের না করে আগের পুঁথিটা বের করতে পারি না, ডেটাবেজে, আমাদের ট্রেডিশনাল ডেটাবেজে বা বর্তমান যে টেকনোলজি স্ট্রাকচার আছে তাতে আমার আসলে পরের রোকে মডিফাই না করেও আমি মাঝখানে যে কোনো রোকে ইচ্ছা করলে মডিফাই করতে পারি। দ্য টেকনোলজি ইজ সাচ। সো দ্য হোল সরি ওয়ার্ল্ডে, সরি স্যার, লাস্টের কথাটা স্যার বুঝি নাই। যেটা বলছিলাম, যে একটা এই যে বর্তমানে যে ট্রেডিশনাল বা বর্তমানে যে এক্সিস্টিং যে সিস্টেম আছে ডেটাবেজের, এই সিস্টেমটা এমন না, এটা মালার মতো না। এই সিস্টেমটা এমন যে আমি থরে থরে সমস্ত ডেটা রাখছি, আপনি ধরে নিতে পারেন অনেকটা এটাকে শেলফের মতো। ওয়্যার হাউসে একটা শেলফ আছে, ওয়্যার হাউসে কি স্ট্রাকচার্ড লেইন আছে, রো আছে, অনেক তালা শেলফ আছে, পাঁচটায় তাক আছে, অনেকগুলা তাক আছে, তাক শেলফ গুলা, শেলফ ওয়ান, শেলফ টু, শেলফ থ্রি, তার ভিতরে ভাগ আছে, তাই না? সো আমি হয়তো সিরিয়ালি সমস্ত কিছু রেখে যাচ্ছি জিনিসপত্র, বাট আপনার শেলফের আমি যদি এভাবে চাই যে আমার এখন একটা জিনিস বের করা লাগবে, যে জিনিসটা একটু খারাপ আছে, কথা কথা, আপনি স্বপ্নতে যদি চিন্তা করেন, একটা স্বপ্নের আউটলেটের কথা চিন্তা করেন, স্বপ্নের আউটলেটে পুরো স্টকের মধ্যে সুন্দর ডিসিপ্লিন অবস্থায় এইগুলাতে চকলেট আছে, এখানে ড্রিঙ্কস আছে, এখানে বাচ্চাদের প্যাম্পার আছে, এরকম শেলফ করা আছে না? এই শেলফের মধ্যে প্যাম্পারের যে শেলফ, সেই প্যাম্পারের শেলফের মধ্যে তো উপরে নিচে বিভিন্ন শেলফ আছে, দেখা গেছে নিচের ইয়েতে হয়তো একটা ব্র্যান্ডের প্যাম্পার আছে, বড় সাইজের প্যাম্পার গুলো আছে, তারপরে আর হচ্ছে ছোট বাচ্চাদের প্যাম্পার গুলো তারপরের উপরে আছে, তার উপরে আছে হচ্ছে গুঁড়া দুধ, গুঁড়া দুধের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন শেলফে আছে, কোনোটা আগে আসছে কোনোটা পরে আসছে। তো শেলফ খালি পেলে ওখানে ঢুকিয়ে রাখছে একটা ডিসিপ্লিন ধরে। এখন আমি চাইলে যে আমি একটা পার্টিকুলার ব্র্যান্ডের প্যাম্পার গুলা মার্কেটে রিকল হচ্ছে, যে ওরা বলছে এর মধ্যে কোনো ফল্ট আছে, কোম্পানি আসছে, কোম্পানি বলছে আমাদের যে এই সাইজের যে প্যাম্পারটা ছিল, সে 14 বছর থেকে 20 বছরের যে বাচ্চাদের প্যাম্পার গুলো, 14 বছর থেকে 20 প্যাম্পার হয় না, 14 মাস থেকে 20 মাসের বাচ্চা, সরি, 14 মাস থেকে 20 মাসের যে বাচ্চাদের প্যাম্পার আছে, এই সাইজের প্যাম্পারে আমাদের কিছু ফল্ট হয়েছে, আমরা এগুলো মার্কেট থেকে রিকল করতেছি, আমরা রিপ্লেসমেন্ট প্যাম্পার দিচ্ছি। এখন আপনার জন্য কি এই, তাহলে কি ওই পুরা সব শেলফে যত প্যাম্পার আছে তারপরে ঢুকছে সব বের করে ফেলে ওগুলাকে রিপ্লেস করতে হবে?
তা তো না, আপনি যে কোনো একটা শেলফে গিয়ে যেখানে আছে ওই পেপারগুলো বের করে নিয়ে এসে ওগুলোকে রিপ্লেস করে দিতে পারেন। আমাদের বর্তমান ডেটাবেজের স্ট্রাকচার গুলো অনেকটা এরকম যে রো রো করে ঢুকতেছে ঠিকই, কিন্তু এগুলো শেলফের মতো রো। আমি চাইলেই মাঝখানে যে কোনো একটা রো এর ট্রানজাকশন মডিফাই করতে পারি টেকনিক্যালি পসিবল। হয়তো আমার সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা এটা অ্যালাউ করতেছে না, যেমন আমার অ্যাকাউন্টিং সফটওয়্যারের ভিতরে হয়তো প্রোগ্রাম করে মেকানিজম তৈরি করা আছে যে আপনি আগের ট্রানজাকশন মডিফাই করতে পারবেন না, বাট সেটা সফটওয়্যারের কেরামতি। আপনি যদি টেকনোলজিক্যালি চিন্তা করেন যে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ওই ডেটাবেজের ভিতরে গিয়ে আসলে চেঞ্জটা করতে পারবে কি পারবে না, পসিবল কিনা, ইফ ইউ আস্ক ওয়েদার ইট ইজ পসিবল কিনা, ইয়েস ইট ইজ পসিবল। ডেটাবেজের ভিতরে যে কোনো অংশে যে কোনো চেঞ্জ করা সম্ভব। কিন্তু ব্লক চেইন টেকনোলজিটা এইখানেই ডিফারেন্ট, যে ওর টেকনোলজিটাই ইজ সাচ যে ওর কোথাও কোনো মডিফিকেশন সম্ভব না। ওকে যদি ওইটাকে মডিফাই করতে হয় তাহলে ওই ব্লকটারই নিচে আরেকটা চেইনে একটা কম্পোনেন্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আপডেটেড। আগেরটাও থাকবে পরেরটাও থাকবে, ঠিক অ্যাকাউন্টিং ট্রানজাকশনের মতো, কিন্তু এটা টেকনোলজি দিয়েই এনশিওরড। সুতরাং এটা কারোই ক্ষমতা নেই ওটা চেঞ্জ করার। দ্যাটস ওয়াই ব্লক চেইন ইজ সো ডিফারেন্ট। আর এই যে শেয়ারেবিলিটিটা, আমি ডেটাবেজ যদি একটা ডেটাবেজ আর একটা অর্গানাইজেশনের সাথে শেয়ার করতে চায়, দুইজনের ডেটাবেজের স্ট্রাকচার ডিফারেন্ট, দুইজনের ডেটাবেজের টেকনোলজি ডিফারেন্ট, যেই কারণে দুইজনের মধ্যে শেয়ারিং করতে গেলে উই নিড আ লট অফ কোলাবোরেশন, এফোর্টস, এগ্রিমেন্টস। বাট ব্লক চেইন যেহেতু একটা সিমিলার টেকনোলজি, ইট ইজ ইজিয়ার টু শেয়ার, ইজিয়ার টু এক্সপোজ। আবার এটা কনফিডেন্সিয়ালিটিও মেনটেন করা যায় এবং অন্যান্য প্রোটেকশন মেনটেন করা যায়। সো ইটস এ মোর কনভিনিয়েন্ট ওয়ে টু মেনটেন ডেটা ফর সার্টেইন পারপাসেস, সব পারপাসের জন্য না। যেখানে আমার একদম প্রয়োজন, কারণ এর কিছু ট্রেড অফ আছে, এই বেনিফিট গুলোর কিছু ট্রেড অফ আছে, যে আবার রেগুলার ডেটাবেজে কিছু অ্যাডভান্টেজ পাই যেটা ব্লক চেইনে আমি হয়তো পাবো না। যেমন রেগুলার ডেটাবেজে আমি রিলেশনাল ডেটাবেজ রাখতে পারি, যে আমি কাস্টমারের নাম অ্যাড্রেস আমি অন্য জায়গায় রাখবো, ট্রানজাকশন আরেক জায়গায় রাখবো, সুতরাং আমার ডেটা এফিসিয়েন্সি থাকবে, অন্যান্য জিনিসও থাকবে। আর আমি সব যদি ব্লক চেইনে কনভার্ট করে ফেলি আননেসেসারিলি উইদাউট এনি অবজেক্টিভ, তাহলে আমার পুরো সিস্টেমটা ইনএফিসিয়েন্ট হয়ে যাবে। তাই দের আর ট্রেড অফস, যে কারণে যেই পারপাসে আমার ব্লক চেইন রাখলে উপকার হয় সেই পারপাসে আমরা ব্লক চেইন রাখি। যেমন আপনি বললেন ভোটেরটা ইজ এ বিউটিফুল পারপাস, কারণ এই জায়গায় অন্য ট্রেড অফের চেয়ে এইটাই ইজ মোর ভ্যালুয়েবল, যে আমি মেনটেন করব কোনো ডেটা মডিফাই, টেকনোলজি অ্যালাউ করবে না কোনো ডেটা মডিফিকেশন, টেকনোলজিতে সম্ভব না। ক্রিপ্টোকারেন্সিতে কেন আসছে দেখেন, ক্রিপ্টোকারেন্সি যে প্রবলেমটা, মেইন প্রবলেম যেটা সলভ করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে গিয়ে, আমি যদি ইন্টার ব্যাংক ট্রানজাকশনের কথা চিন্তা করেন, আমি একজন পার্সন, আজকে সে জুয়েল মুন্সি, আপনি আরেকজন পার্সন। এখন আমি আপনাকে কমিট করলাম যে জুয়েল আমি আপনার অ্যাকাউন্টে একটা টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাকে এই সার্ভিসটা দিয়েছেন বা একটা ইনফরমেশন শেয়ার করেছেন, ইনফরমেশনের প্রাইসটা হচ্ছে গেছে 10,000 টাকা, আমি 10,000 টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ব্যাংকের থেকে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। একটা তো হচ্ছে কি এখন এনপিএস যেটা আছে সেটা ইনস্ট্যান্ট চলে যায়, এটা ইজি ইজি গুড, ভালো জিনিস, কিন্তু আপনি ইন্টারন্যাশনালি করলে এটা ইনস্ট্যান্ট যাবে না, তাই না? So আপনি ধরে নেন ইন্টারন্যাশনালি আমি পাঠাচ্ছি, ইনস্ট্যান্ট যাওয়ার কোনো উপায় নেই। এখন আপনি আমাকে ভরসা করবেন কি করে যে আমি টাকাটা দিচ্ছি বা টাকাটা দিতে পারবো? আপনার যে ব্যাংক, আপনি আপনার ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, আমার ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা তো আপনার ব্যাংক জানে না। সুতরাং আপনার ব্যাংকে যে আমার দেয়া একটা চেক আপনি জমা দিলেন, আমি চেক দিয়ে এলাম আপনাকে ম্যানুয়ালি, সেই চেকটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলেন। এখন এই জায়গায় দেখা যাচ্ছে ইন্টার ব্যাংক ক্লিয়ারিং হাউসে যায়, এখন অটোমেটেড হয়, বাট ক্লিয়ারিংটা হয়, ক্লিয়ারিং এর সময় কি হয়, ডেস্টিনেশন ব্যাংক সোর্স ব্যাংকের কাছে থেকে হিসাব নেয় যে তোমার এই অ্যাকাউন্টের এগেইনস্টে আমি একটা চেক পাইছি, তুমি দেখো তো তোমার এই অ্যাকাউন্টে টাকা আছে কিনা, থাকলে আমাকে এটা ক্রেডিট করে দাও। ঠিক সেরকম এক্সচেঞ্জ গুলো হয়। এই যে নিডটা, এইটার একটা স্ট্রাকচার, ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে, উইচ ইজ এক্সপেন্সিভ ইন দ্য সেন্স, in terms of time, in terms of resources, in terms of efficiency, in terms of chances of error, in terms of confusions, in terms of disagreements, অনেক এক্সপেন্সিভ।
These are all expenses. Cryptocurrency brought in something. ক্রিপ্টোকারেন্সিতে প্রথমত আমি ব্যাংকে যখন ট্রানজাকশন করতেছি, there is no chance of mistake, কারণ আমার প্রত্যেকটা ট্রানজাকশন একটা চেইনে রেকর্ড হচ্ছে এবং চেইনটা মডিফায়াবল না। প্রথমত এটা অথেন্টিক রেকর্ড আছে। সুতরাং ক্রিপ্টোকারেন্সির ব্যালেন্স আমি যে ব্যাংকের সাথে মেনটেন করি, ধরে নিলাম ওটা ব্যাংক, এখন সাধারণত অর্গানাইজেশন, বিটকয়েন বা এরকম, হ্যাঁ, এই মাইনার বলে এদেরকে, যেই মাইনারের সাথে বা যেই ওই অর্গানাইজেশনের সাথে আমি ক্রিপ্টোকারেন্সি ব্যালেন্স মেনটেন করছি, তার কাছে আমার চেইনের একদম পুরো ভ্যালুটা, আপ টু ডেট ভ্যালুটা সবসময় আছে। লাস্ট চেইনের ব্লকে সবসময় ভ্যালুটা আছে, ভেরি ইজি টু গেট, অ্যান্ড যেটা ট্রু। অন্য পাশে রিসিভারের ব্যাংকে যদি এই দুইজনের মধ্যে এগ্রিমেন্ট থাকে যে ক্রিপ্টোকারেন্সির ওই ইনফরমেশনটা তারা দেখতে পারবে একজনের ব্যালেন্স, তাহলে আপনি যখন তাকে রিকোয়েস্ট দিচ্ছেন যে, আমার কথা বলছেন যে উনি আমাকে টাকা দিবে 10,000 ক্রিপ্টোকারেন্সিতে, দেখেন তো টাকাটা আমি তাহলে আমার অ্যাকাউন্টে নিয়ে আসেন, এই হচ্ছে ওনার অ্যাপ্রুভাল। চেক মানে হচ্ছে অ্যাপ্রুভাল, আর একটু ডিজিটালি কোনোভাবে দিলাম, তখন সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক ইনস্ট্যান্ট জানে যে অন্য দেশের অন্য মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আসলে যদি অথেন্টিকেশন টোকেনটা থাকে, সে বের করে নিতে পারে যে আসলে এত টাকা আছে কিনা, পেড করা যাবে কিনা, কত টাকা আছে হয়তো জানবে না, কনফার্মেশন পাবে যে আছে কিনা। সো সিস্টেমগুলো যেহেতু ইউনিভার্সাল, সেহেতু ইন্টারকানেকশন ইজিয়ার। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, আরেকটা ক্রিপ্টোকারেন্সির বিষয় হচ্ছে কি, এখানে বলা হয় যে এটা ক্রিপ্টোকারেন্সি, এটা তো কোনো কারেন্সি মানে কি, যে কোনো একটা টাকা বা পয়সা। এই যে আমার হাতে এখন এটা হচ্ছে 2 টাকার একটা কয়েন, হ্যাঁ, এখানে পড়ে আছে আমার ছেলের টেবিলে, 2 টাকা একটা কয়েন। এই 2 টাকার একটা কয়েন মানে হচ্ছে 2 টাকা, যদিও এটা 2 টাকাই, যদি আমরা এটাকে 500 টাকার নোট দেখতাম বা 100 টাকার নোট দেখতাম, ওর মধ্যে লেখা থাকতো কি, বাংলাদেশ গভর্নরের সিগনেচার করা, ওখানে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে 200 টাকা দিতে বাধ্য থাকিবে। তার মানে ওইটা কিন্তু 200 টাকা না, ওইটা হচ্ছে 200 টাকার একটা চেক। কারেন্সি হচ্ছে একটা চেক। কারেন্সি হচ্ছে এমন জিনিস যেটার এগেইনস্টে একটা ফিজিক্যাল অ্যাসেট, ইউনিভার্সালি বা গ্লোবালি এটা হচ্ছে গোল্ড। ওই কারেন্সির এগেইনস্টে একটা গোল্ডের রিজার্ভ আছে, নাহলে এই কারেন্সির ভ্যালু কি? এই যখন 500 টাকার নোটের মধ্যে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিব, গভর্নরের সিগনেচার, তার মানে এই চেকটা, এই নোটটা যদি আমি বাংলাদেশ ব্যাংকে দিই এবং আমি যদি ক্লেম করি 500 টাকার গোল্ড, তাহলে আমাকে দিতে বাধ্য, 500 টাকার প্রোডাক্ট আমাকে দিতে বাধ্য, ভ্যালু। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ কারেন্সি। এখন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মধ্যে তো এরকম অ্যাসেট ব্যাকড না, তাহলে হোয়াট ইজ দ্য কন্ট্রোল, যে আমি ইচ্ছা মতো বিটকয়েন ছাপায় নিলাম বা বিটকয়েন আমি জেনারেট করে নিলাম ক্রিপ্টোকারেন্সি, তাহলে আমি বড়লোক হয়ে গেলাম। এটা ডিজিটাল কারেন্সি, সেইটারও একটা বাইপাস রাস্তা বের করে নিছে। সেটা হচ্ছে কি, এইখানে মেশিনের টেকনোলজিটা এমন যে এই ক্রিপ্টোকারেন্সি খুব লিমিটেড অ্যামাউন্টে জেনারেট করা যায়, এবং জেনারেট করার জন্য হিউজ পরিমাণে রিসোর্স ডিপ্লয় করা লাগে। এই ক্রিপ্টোকারেন্সি গুলার মেজরিটি জেনারেশনের যে মেশিনের যে ফ্যাক্টরি, মানে কম্পিউটার, অনেক কম্পিউটার লাগে, কম্পিউটিং পাওয়ার লাগে। এই কম্পিউটার গুলো কোথায় আছে জানেন? মেজরিটি আছে হচ্ছে আলাস্কা এবং রাশিয়াতে, কানাডাতে, একদম বরফের দেশগুলোতে। কারণ এই মেজর যে মেশিনে যে মাইনিং যে পাওয়ার লাগে, দ্যাট জেনারেটস হিউজ অ্যামাউন্ট অফ হিট, এবং এটা হিউজ ম্যাসিভ আকারের মেশিন পাওয়ার লাগে। সো ইট হ্যাজ আ কস্ট অ্যাজ ওয়েল। সো এটা চাইলেই কেউ অনেক জেনারেট করে ফেলবে তা নয়, জেনারেশন হয়, বাট স্টিল বিলিভ করা টাফ। হ্যাঁ, কারণ এখনকার টেকনোলজি যুগে অনেক কিছু যা বোঝানো হচ্ছে তাই বুঝতেছি আনফরচুনেটলি। সো আমি পার্সোনালি আসলে গ্যারান্টি দিতে পারবো না দিস ইজ দ্য রিয়েল আন্ডারস্ট্যান্ডিং, বাট দিস ইজ দ্য পাবলিক আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট এটা জেনারেট করা খুব শক্ত, সুতরাং এটা চাইলেই অনেক জেনারেট করা যাবে না, টাকা ছাপানো যাবে না, এই জন্য এটার উপরে ভরসা করা যায়। ইট হ্যাজ আ ফিজিক্যাল ভ্যালু, ইট হ্যাজ আ লজিক্যাল ভ্যালু, ট্যানজিবল মতো একটা লজিক্যাল ভ্যালু, এই হিসাবে এটাকে সেল করা হয়। বাট যে কারণে আমি আজকে ক্রিপ্টোকারেন্সির আলোচনা শুরুতেই বলছি যে আই এম পার্সোনালি নট কনভিন্সড, আই এম নট শিওর যে ওয়েদার ইট হ্যাজ আ ফিজিক্যাল ভ্যালু রিয়েলি। বাট এই কারেন্সিটা এইসব কারণে, অথেন্টিকেশনের কারণে, পিওরিটির কারণে, এবং হচ্ছে কি শেয়ারেবিলিটির কারণে, দিস হ্যাজ বিকাম অ্যানাদার কারেন্সি নাও, যেটা ক্রিপ্টোকারেন্সি দিয়ে বাই সেল করা যায় বিভিন্ন জিনিসপত্র। বাট যেটার ভ্যালুয়েশন যে বাড়তেছে, একটা বিটকয়েনের ভ্যালু যত ডলার ছিল এখন তার চেয়ে বেড়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি সময়। কেন বেড়ে যাচ্ছে? বিকজ অফ স্কেরসিটি। অ্যাকচুয়ালি এই ফিলোসফিটাই, সরি আমি একটু অন্য লাইনে চলে গেছি, ইয়ে থেকে ক্রিপ্টো
থেকে ব্লক চেইন থেকে একটু ডিফারেন্ট রাউটে চলে গেছে, সরি অ্যাবাউট দ্যাট, আমার সময় ব্যালেন্স থাকে না। যে এইটুকু বলে শেষ করি, সেটা হচ্ছে কি যে এই যে ভ্যালুটা বাড়তেছে, এই ভ্যালু বাড়ার মেকানিজমের পিছনে যে ফিলসফিটা আমরা পাবলিকলি পাবলিশ, সেই ফিলসফিটা হচ্ছে কি স্কেয়ারসিটি। যেহেতু এটা স্কেয়ার্স, সেহেতু এটার দাম আস্তে আস্তে বাড়তেছে, ডিমান্ড বাড়তেছে, সাপ্লাই লিমিটেড থেকে গেছে, সাপ্লাইটা লিমিটেড, ডিমান্ড বাড়তেছে, তাহলে সাপ্লাই ডিমান্ড কার্ভের যে ইকুইলিব্রিয়াম হয় ইকোনমিক্সে, সেখানে প্রাইস পয়েন্ট সেট হয়, প্রাইস পয়েন্ট আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, কারণ এর সাপ্লাই ফিক্সড রয়ে গেছে, ডিমান্ড বাড়তেছে। এটা যদি ডিমান্ড হয় আর এটা যদি সাপ্লাই হয়, সাপ্লাইটা ফিক্সড রয়ে গেছে, ডিমান্ডটা আস্তে আস্তে বাড়তেছে, সুতরাং এর ইকুইলিব্রিয়াম উপরের দিকে উঠতেছে, প্রাইসটা উপরে উঠে যাচ্ছে। এর হচ্ছে কি ইকোনমিক ফর্মুলা অফ বিটকয়েন বা এই ক্রিপ্টোকারেন্সির, which is again is a contradiction. এর যদি কারেন্সি হয়, কারেন্সি shouldn't work like this, কমোডিটি শুড ওয়ার্ক লাইক দিস। আমি যদি একটা কমোডিটির কথা বলি, যেটা সাপ্লাই ডিমান্ড আছে মার্কেটে, সেটার প্রাইস বাড়বে কমবে, কারেন্সির প্রাইস এই হিসাবে বাড়া কমার কথা না। নর্মালি দেয়ার আর আদার ফ্যাক্টরস ফর কারেন্সি প্রাইস ইনক্রিজ, ইনফ্লেশন এবং অন্যান্য জিনিসপত্র। সো লেটস নট গেট ইনটু দ্যাট ডিসকাশন, ওটা আপনারা অনেকেই হয়তো একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। সো মোট কথা, ব্লক চেইন টেকনোলজির উপরে বেস করে ক্রিপ্টোকারেন্সি আসার কারণ হচ্ছে দ্যাট শেয়ারেবিলিটি অ্যান্ড দ্যাট পিউরিটি। সিমিলারলি ভোটের জন্য ইউজ করা যেতে পারে, সিমিলারলি ইউজ করা যেতে পারে যেমন মেডিকেল রেকর্ড, হেলথ রেকর্ড। একটা মানুষের হেলথ রেকর্ড, তার দুইটা প্রপার্টি থাকা উচিত, তার হেলথের যে হিস্ট্রি, দ্যাট শুড বি আনডিস্টর্টেড, দ্যাট শুড রিমেইন আনডিস্টর্টেড। নাম্বার টু, ইট শুড বি শেয়ারেবল। আমি ডাক্তার আজকে দেখাচ্ছি ডক্টর এক্স কে, কালকে দেখাবো ডক্টর ওয়াই কে, পরশু দেখাবো ডক্টর জেড কে, but Dr. Z should have access to whatever Dr. X said about my treatment. তাই যদি হতে হয়, এগুলো যদি সব ব্লক চেইনে যদি স্টোর করা হয়, তাহলে anybody will have access if the authentication token is provided, if the key is provided. আমি যখনই ডক্টর জেড এর কাছে গিয়ে বলতেছি এইটা হচ্ছে আমার চাবি, যে আমার হিস্ট্রি দেখতে হইলে ব্লক চেইনের চাবি, যে ওই ডক্টর এক্স এর প্রেসক্রিপশনটা সে দেখে নিল, এবং বিভিন্ন সময় আমার যে ইনভেস্টিগেশন হইলো, আমার যে ডায়াগনোসিস হচ্ছে, তার মধ্যে যেমন ব্লাড রিপোর্ট আসছে, হিমোগ্লোবিনের পরিমাণ কত ছিল, আমার অন্যান্য জিনিস কত ছিল, সেই যে হিস্ট্রিটা টোটাল ব্লক চেইনে যদি রয়ে যায়, তাহলে আমার পুরো লাইফ টাইমের যদি হেলথ হিস্ট্রি রয়ে যায়, পরবর্তীতে আমার একসাথে যে কোনো ক্লিনিক্যাল ডিসিশন নিতে যে কারোর জন্য ইজিয়ার হবে, বেটার ডিসিশন মেকিং হবে। সো দ্যাটস এ হিউজ বেনিফিট অফ ব্লক চেইন। ই কমার্সের ক্ষেত্রে বা অপারেশনাল এফিসিয়েন্সির ক্ষেত্রে ব্লক চেইন ইউজ করছে প্রথম হচ্ছে ওয়ালমার্ট। ওয়ালমার্ট কি কারণে করলো? ওয়ালমার্ট শুরু করলো হচ্ছে কি, ওদের এখানে যখন কমপ্লেইন রেশিও অনেক বেড়ে গেছে, যে কাস্টমার জিনিস পায় নাই, ঠিক জিনিস পায় নাই, ভুল জিনিস প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে বাসায়, এই জাতীয় প্রবলেম গুলা কেন হচ্ছে? ওয়ালমার্ট এত বড় অপারেশন যে ওর ওই রুট কজ গুলাতে পৌঁছানো হ্যাড বিকাম ভেরি চ্যালেঞ্জিং। ওর অনেক বছর ধরে এই প্রবলেমটা হচ্ছিল। যখন ব্লক চেইন ইভলভ করলো, তখন ওদের মাথায় ঢুকলো, আরে আমরা যদি প্রত্যেকটা ট্রানজাকশন ব্লক চেইন দিয়ে মেনটেন করি, তাহলে কিছু কম্প্রোমাইজ আছে, ট্রু ট্রেড অফ আছে, বাট আমরা ট্রেস ব্যাক করতে পারবো এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা প্যাকিং করার সময় কাস্টমারের জন্য কোন কোন শেলফ থেকে কে, কোন লেবার, কোন ওয়ার্কার কোনটা কালেক্ট করছে, কোন শিফট ম্যানেজার ছিল, এবং সেইটা ডেলিভারির জন্য ম্যানিফেস্ট ভেরিফাই করছে কে, ম্যানিফেস্টের মধ্যে তুলছে কে, পিক আপে তুলছে কে, লেবেলিং কে করলো, অর্থাৎ প্রতিটা স্টেপ is recorded and blockchain এর ভিতরে। So across the enterprise, we'll be able to trace back any event that occurred. So they saw a value in blockchain, they implemented blockchain. তাহলে কি ব্লকচেইন মোটামুটি কনসেপ্টটা বোঝা গেছে, যে ব্লকচেইন জিনিসটা কি এবং তার ইউজ কি জি জন্য স্যার। কি? জি স্যার। কোনো প্রশ্ন? স্যার ওই একটা কোয়েশ্চেন ছিল বলেন please। স্যার, ওই ব্লকচেনটা আসলে মানে কারা এই ফ্যাসিলিটিটা দিচ্ছে আর এটার ব্যাকবোনটা কারা মেনটেন করতেছে আর কি, ওইটা একটু জানার ছিল। These are all technology companies, different technology companies. হ্যাঁ, কোন কোম্পানি যেমন হচ্ছে টেকনোলজি কোম্পানিজ বলতে কি, আমি বলি যে প্রথমত হচ্ছে আপনি যে এনএফটির কথা বলছেন, এনএফটির জন্য যে ব্লকচেন, এখানে কিছু রেজিস্ট্রার আছে, রেজিস্ট্রার বলে এদেরকে, যারা এই রেজিস্ট্রি গুলা তৈরি করে, যে আমার এনএফটির রেজিস্ট্রি গুলো কোথায় কোথায় তৈরি হচ্ছে, হ্যাঁ, আমার কোথায় কোথায় ডিজিটাল অ্যাসেট আছে, তারা ওখানে রেজিস্টার করে তাদের অ্যাসেট গুলা। সুতরাং তারা রেজিস্ট্রার, তারা মেনটেন করতেছে এক ধরনের ব্লকচেইনের এই ধরনের বড় মাইনিং ফ্যাসিলিটি। আবার ক্রিপ্টোকারেন্সি যারা মেনটেন করে, ইথোরিয়াম অথবা বিটকয়েন, এরকম অনেকগুলো আছে,
অলরেডি। এরা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি, দে আর অ্যাকচুয়ালি টেকনোলজি কোম্পানিজ। তারা ব্লক চেইন মেনটেন করছে, তাদের যার যার নিজস্ব ফ্যাসিলিটি তৈরি করছে বিভিন্ন জায়গায়। আবার ওয়ালমার্ট যখন ব্লক চেইন ইউজ করছে তখন তার নিজের ফ্যাসিলিটি সেটা। আবার হেলথ কেয়ারের জন্য যখন করা হচ্ছে তখন সাধারণত সেটা পাবলিক হেলথ ফ্যাসিলিটি, গভর্নমেন্টের দিক থেকে করা, বিকজ দ্যাটস এ মোর ইউনিভার্সাল অডিয়েন্স, এবং কারো একজনের স্বার্থে ওটা কাজে যাতে না লাগে, এগুলো পাবলিক অ্যাসেট হবে সাধারণত। সো ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, ইট ডিপেন্ডস অন দ্য স্কোপ অফ দ্য ওয়ার্ক। বুঝা গেছে? থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার ওই ইন্টারনেটের মতো মানে বাস্ট কোনো কিছু না, এটা মানে না, আলাদা আলাদা এখনো সার্ভার বেসড। এখনো ওই লেভেলে না, হয়তো এক সময় হয়ে যাবে। হয়তো এক আচ্ছা সময় ইনফরমেশন আজকে মানুষের পকেটে পকেটে, আজকে মানুষের কুক্ষিগত হতে পারে, আই ডোন্ট নো, হতে পারে একটা সময় আসবে যখন স্যার ইনফরমেশন। কিছুদিন আগে যেটা করলো ক্রিপ্টোকারেন্সি, হুম আপনার হচ্ছে একটা আইডি যদি ভেরিফাই করে, ধরো আমার এনআইডিটা যদি আমি ভেরিফাই করি, আমি একটা আইডি যদি খুলি, হুম তারা আমাকে $14, $20, $15 এরকম করে একটা অফার দিচ্ছে। তো ওকে অনেকে যেটা করছে, আমি আমার সাথে অনেকে ছিল ফ্রেন্ড সার্কেল, দেখলাম ওরা যে অনেকের কাছ থেকে আইডি কার্ড কালেক্ট করে এটা হুম স্ক্যান করে হুম হচ্ছে তার আইডিটা ভেরিফাই করে দিল, দিয়ে সে হচ্ছে এটা নিয়ে নিল হুম $14, $15। তো রেটও ভালো ছিল স্যার। তো দেখলাম যে মোটামুটি ভালো টাকা নিছে। পরে দেখলাম যে এই সবগুলা দিয়া তার কাছে মেসেজ আসে, তার মানে এই হুম সবগুলা আইডি তার রেফারেন্সে, তার মেইল দিয়ে এক্স্যাক্টলি, এই যে এইভাবে করে হচ্ছে তারা হিউজ ডেটা নিয়ে নিচ্ছে। ইনফরমেশন কালেক্ট করতেছে। ট্রু, ট্রু, তারা তাদের বেসটা বড় করতেছে। So there are lot of different mechanism, lot of different objectives এই যুগে এসে না। এখন টেকনোলজি যেমন মানে হেল্পফুল হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, একই সাথে বিভিন্ন ধরনের রিস্কে আমরা এক্সপোজড হচ্ছি। কিছু অ্যাভয়েডেবল, কিছু অলমোস্ট আনঅ্যাভয়েডেবল, কি আর করা। হম, কিছু করার নেই আসলে, কিছু রিস্কে আমরা এক্সপোজ হচ্ছি। স্যার এগুলা তো স্যার ডার্ক ওয়েবেও চলে যাচ্ছে এসব ইনফরমেশন। ডার্ক ওয়েবে হুম যাচ্ছে, কিছু যাচ্ছে যেগুলো রেলেভেন্ট, যেগুলো কাজে লাগতে পারে। মোস্টলি হচ্ছে কমার্শিয়াল মোটিভ। হ্যাঁ, মোস্টলি ইনফরমেশন কালেকশনে গুগল বলেন, ফেসবুক বলেন, যত কিছু বলেন, যে যত স্পাইং হয়, যত ইয়ে হয়, তার মেজরিটি 99% মোটিভ হচ্ছে কমার্শিয়াল মোটিভ। কিছু মোটিভ হচ্ছে পলিটিক্যাল মোটিভ, জিও পলিটিক্যাল মোটিভ, পলিটিক্যাল মোটিভ। হুম, সো বিভিন্ন মোটিভে এই ইনফরমেশন গুলো কালেক্ট, তো মেজরিটি হচ্ছে কমার্শিয়াল মোটিভ। যে হাউ টু মানে আমি বলি হচ্ছে কি আমার ল্যাঙ্গুয়েজে, এটা ইটস মাই, আমি ডিসক্রিশনারি আর কি, আমার নিজের ইন্ডিভিজুয়াল পার্সোনাল মতামত। মানে we have already entered into the era of slavery. We have become slaves of powerful institutions. আমাকে আমার চয়েস, আমার ডিসিশন মেকিং, আমার ন্যায় অন্যায়ের বোধ, ইমোশন, এইগুলা অনেকে ম্যানিপুলেট করে। সারা পৃথিবীর বড় বড় কিছু অর্গানাইজেশন, বড় বড় কিছু ইনস্টিটিউশন, দ্যাটস হাউ উই জেনারেল পিপল at different levels, শিক্ষিত অশিক্ষিত, different levels, we are becoming slaves because our feelings, our decision makings are not independent. আমরা ফ্রি না, ফ্রি থিঙ্কিং যেটাকে বলে, আমরা 100% এখন আর করতে পারি না। আমাদের থিঙ্কিং, স্যার, আমাদের বিশেষ সবকিছু করে বিশেষ করে ভেরি ইনফ্লুয়েন্স। আমাদের বাংলাদেশে স্যার এটা বেশি। সব দেশে, বাংলাদেশে কেন বেশি, বাংলাদেশের চেয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরো অনেক বেশি, অনেক বেশি। আপনি খালি একটা কথা বলি, এই যে গার্মেন্টস, সরি আজকে আমাদের ক্লাসের মোটামুটি কন্টেন্ট শেষ। হ্যাঁ, এখন হচ্ছে কি একদম পিওর আর 3-4 মিনিট একটু গল্প, যদি আপনাদের আপত্তি না থাকে। হ্যাঁ, so যেটা বলছিলাম যে জাস্ট একটা এক্সাম্পল দিই। আহ আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো কাজ করে, তাই না, গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আরএমজি সেক্টরে গার্মেন্টস বিভিন্ন দেশে যে সাপ্লাই করে, এখানে কস্ট দিনে 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 নেমে যাচ্ছে। মানে পার ডজন আর্টিকেলে বা পার 1000 জামায় বা 1000 গেঞ্জি প্রডিউস করতে যে টাকা আগে পাইতো 15 বছর আগে, এখন তা পায় না, এখন তার চেয়ে অনেক কম। কস্ট কমে গেছে। রিটেল স্টোরে প্রাইস ওই হারে কমে নাই, বাট প্রাইস তাও কিছু কমছে বলতে পারেন। কিন্তু এতে তো যারা মাঝে মাঝে কানে ব্যবসা করে তারা বড় ব্যবসায়ী আসলে, যেমন হচ্ছে গেছে জারা ফ্যাশন, হ্যাঁ, জারা ফ্যাশন, গ্যাপ, এডিডাস,
Nike, they are big brands and they are big retailers. তারা সারা পৃথিবীতে বিভিন্ন ইউরোপে আমেরিকায় বিভিন্ন রিটেল স্টোরে তাদের ইনভেস্টমেন্ট আছে বা তাদের স্টেক আছে, বা তারা রিটেল করে নিজেরা ডাইরেক্ট অথবা রিটেলারকে দেয়, রিটেলারকে দেয়। তো এই রিটেলাররা রিটেল করে। এখন এই মধ্যস্বত্বভোগী যারা, তারা হচ্ছে কি মেইন প্রফিটটা, মেইন ক্রিমটা নেয়। এদের প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য, মানে যেমন এই ইকোনমিক্সে যেমন দেখবেন আপনার যে ব্যাংকের ব্যবসা কি, ব্যাংকের ব্যবসা হচ্ছে কি যত বেশি টাকা সাইকেল করবে ব্যাংকের তত ব্যবসা, যত বেশি লোন দিতে পারবে টাকা তত ব্যবসা। আবার ব্যাংক কি আমরা কন্ট্রোলে দিছি যে টাকা কন্ট্রোল করে রাখবা, টাকা যাতে মূল্যস্ফীতি না হয়। ইটস এ কন্ট্রাডিক্টরি কনসেপ্ট, হোয়াট এভার, আই উইল নট গো দেয়ার। বাট এদের ক্ষেত্রেও সেম জিনিস। এই রিটেইলাররা হচ্ছে গিয়ে বা এই মাঝখানে যারা ফ্যাশন নিয়ে কাজ করে, তাদের হচ্ছে গিয়ে তারা যত বেচতে পারবে তত প্রফিট। এখন তারাই যদি ফ্যাব্রিক এমন তৈরি করে বা তৈরি করায় যেটা 2 বছর ধরে মানুষ পরবে, 3 বছর ধরে মানুষ পরবে, মানুষ তো বেশি কিনবে না, তখন তো তাদের ব্যবসা কমে যাবে, টোটাল প্রফিটেবিলিটি কমে যাবে। তো দ্যাট বিকেম আ ক্লাসিক প্রবলেম, বিজনেস প্রবলেম। এইটাকে সলভ করার জন্য তারা ম্যানিপুলেটিভ কমিউনিকেশন শুরু করলো সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায়। দেখবেন এখন মানুষ ঠিক আজকের থেকে 10-15 বছর আগে যেই ওয়েতে ড্রেস আপ করতো, সিগনিফিকেন্টলি চেঞ্জ। ইটস নট অ্যাবাউট দ্য ফ্যাশন, it's about the number of dresses you have as general people, একটা সাধারণ মানুষ। কত দিনের মধ্যে মনে হয়, স্পেশালি এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি অ্যাপ্লিকেবল, আমাদের দেশে না, ম্যানিপুলেটিভ বেশি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তাদের কাছে এখন 1 মাস 1.5 মাসে যদি একটা ড্রেস 1-1.5 মাস যদি আগে কেনা থাকে, দ্যাটস অলরেডি অ্যান ওল্ড ড্রেস। ওই ড্রেস তারা পরতে পারে না। সোশ্যালি তারা নিজেদেরকে ছোট মনে করে, অ্যান্ড দিস ইজ এ ম্যানিপুলেটিভ সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন। এখন টার্গেট হচ্ছে গিয়ে এই ফাস্ট ফ্যাশন ট্রেন্ড বলে এটাকে, এটার নামটা হচ্ছে, টেকনিক্যাল নামটা হচ্ছে কি ফাস্ট ফ্যাশন ট্রেন্ড। এই ফাস্ট ফ্যাশন ট্রেন্ডটা এই রিটেইলাররা বা এই ব্র্যান্ডগুলো যেটাকে তৈরি করছে, 35 ডেজ তাদের টার্গেট। 35 দিনের মধ্যে যাতে একটা ইন্ডিভিজুয়াল এভারেজে ড্রেস সাইকেল করে, চেঞ্জ করে, তাহলে তাকে তার বছরের যে ইনকাম আছে সেই ইনকামের মধ্যে অ্যাকোমোডেট করতে হবে, প্রাইস কমায় নিয়ে আসতে হবে ওই রেশিওতে। কিন্তু তার টোটাল স্পেন্ডিং অন ফ্যাশন আইটেম উইল ইনক্রিজ আগের তুলনায়। সুতরাং বেশি মানি রিটেলারদের পকেটে যাবে। সো দিস ইজ আ হোল ডিফারেন্ট ডায়নামিক্স অফ বিজনেস। দিস ইজ হাউ ইন্ডাস্ট্রিজ, সিন্ডিকেটস অ্যাকচুয়ালি ওয়ার্ক। এবং এই জায়গায় যে ম্যানিপুলেশনের কথা বললাম, এই ম্যানিপুলেশন ইজ হ্যাপেনিং থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু মেইন স্ট্রিম মিডিয়া, যে বড় বড় টিভি চ্যানেল যেগুলো আছে, বিবিসি হোক, সিএনএন হোক, ডিসকভারি হোক, হোয়াট এভার ইট ইস, ফ্যাশন শোজ, পার্টি, প্রোগ্রামের ড্রেস কোড, প্রোগ্রামে কিভাবে মানুষ অ্যাপিয়ার করবে, অ্যান্ড দিজ আর বিং ইনসার্টেড, ম্যানিপুলেটেড ইনটু পিপলস ব্রেন। দ্যাটস ওয়াই আমি বলছি উই হ্যাভ এন্টার্ড ইনটু অ্যান এরা অফ স্লেভারি, ইটস আ মডার্ন স্লেভারি। ভেরি ইন্টারেস্টিং। এরকম অনেক কিছু আছে, একটা দুইটা জিনিস না। আমি একটা ফ্যাশন নিয়ে বললাম, বাট দেয়ার আর লট অফ থিংস। বছরে একবার বেড়াইতে যাইতে হবে দেশের বাইরে একটু ভালো চাকরি করলে। এই জিনিস জাস্ট ইউ গো ব্যাক 20 ইয়ার্স, ইউ গো ব্যাক 15 ইয়ার্স। 15 ইয়ার্স কিন্তু খুব বেশি আগের কথা না। এরকম কোনো থট ছিল না। এখন আমরা আমাদের বাচ্চাদের যখন স্কুলে পাঠাই, স্কুলে প্রতিটা ছুটি যখন হয়, সামার ভ্যাকেশন হয়, বাচ্চারা যখন ছুটি থেকে বাসায় আসে, টিচাররা জিজ্ঞাসা করে এবার কে কোথায় বেড়াতে গিয়েছিলে। তখন কারো বাচ্চা যদি বিদেশে না গিয়ে থাকে, ফ্যামিলি যদি বিদেশে ট্রিপ না দেয়, তারা হীনমন্যতায় ভোগা শুরু করে, বিকজ দ্যাট হ্যাজ বিকাম আ স্ট্যান্ডার্ড নাও। এটিকে অটোমেটিক হয়ে গেছে? কিছুই অটোমেটিক হয় না। এই যে শিফট গুলা, দিস আর অল মেড, দিস আর অল ম্যানিপুলেটেড। সো দ্যাটস ওয়াই আমি বলতেছি যে উই আর লিভিং ইন অ্যান এরা, উই আর লিভিং ইন আ ওয়ার্ল্ড যেখানে আমরা we have become slaves. Our thinking, our judgment, our decisions, our choices, our spending habit, everything is manipulated, everything is controlled by someone else, স্যার somebody এটা তো else. আমাদের কালচারেও প্রবেশ করে ফেলছে। যেমন Exactly. গিয়ে আগে বিয়ে শাদিতে এত ধুমধাম করতো না, এখন তো বিয়ে শাদির সিস্টেমটাই বদলে গেছে, শুধু True. এক্সপেন্স আর এক্সপেন্স।
এক্স্যাক্টলি, একই সাথে বলা হইতেছে বিয়ে করার দরকার নাই, কি ঝামেলা, ঝামেলাও বাড়ায় দেওয়া হচ্ছে, বিয়ে করারও দরকার নেই, সো ইটস অল ম্যানিপুলেটিভ। এনিওয়েজ, মানে এখান থেকে 100% বেঁচে থাকা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, বাট একটু ওয়াইজ হওয়াটা ইম্পর্টেন্ট। নিজের লাইফকে নিজের জাস্ট, আপনারা বিভিন্ন বয়সে বিভিন্ন জন আছেন এখানে, অনেকে মানে আমার সময় হতে পারেন, অসময় কিছু না, বাট স্টিল জাস্ট টেকিং দিস অ্যাডভান্টেজ স্যার যে আমি আরেকটা কিছু বিষয় লক্ষ্য করাচ্ছি। করা যায়, না, ইদানিং আমার এই জি যে হাফিজ, অফিসের যদি কোনো ছুটি হয় 2 দিন বা 3 দিনের, জি, তো মানুষ আগে গ্রামে যাইতো, গ্রামে বাবা মাকে দেখার জন্য, এক্স্যাক্টলি, বা এখন রাঙামাটি যায়, এখন এখন হচ্ছে গিয়ে কক্সবাজার, রাঙ্গামাটি, আর জাস্ট কক্সবাজার বাংলাদেশের যায়, বাইরে এখন যেতে। যায় হচ্ছে গিয়ে সাজেক। ট্রু। আমি যেটা অ্যাডভেঞ্চারাস বলতে, স্যার, এখন ওই ক্যাম্পিং এর বেশি ট্রেন্ড চলছে। এক্স্যাক্টলি, অনেক কিছু চলবে, অনেক স্যার কিছু আসবে। এখন আমি অনেক কিছুরই ট্রেন্ড চলতেছে, ফুড ব্লগের অত্যাচারে তো ইউটিউবে যাওয়া যাবে না অ্যাবসলিউটলি, স্যার, খাইতে হবে অ্যাবসলিউটলি, বেশি বেশি, আমার রিসোর্টে যাইতে হবে, আমার ঘুরতে ছেলে হবে মেয়েদের তো এইখানে বাসায় খাওয়া সেইখানে, বন্ধই হয়ে গেছে। অনেক অনেক ট্রেন্ড চলতেছে এখন স্যার। এক্স্যাক্টলি, সো এনিওয়েজ, যেটা হচ্ছে যে আমার অ্যাডভাইস এখন একটাই স্যার থাকবে। অফিস থেকে লিভটা পাইলে ওই বাসায় ফোন দিয়ে বললে যে আমি তো 3 দিনের ছুটি পাইছি, মেসেজ হ্যাঁ, দিয়ে হ্যাঁ, যে হ্যাঁ, 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 রেজ এ টিকেট, ডু দা নিড ফোন। গুড। তো জিনিসটা হচ্ছে কি, আপনারা যে যত, যার লাইফকে যত সিম্পল রাখতে পারবেন, যত কেয়ারলেস হতে পারবেন, ড্যাম কেয়ার হতে পারবেন, কে কি ভাবলো, কে কি বললো, এইটাকে যত লেস কেয়ার করতে পারবেন, তত হ্যাপি হতে পারবেন। দ্যাটস দ্য ফর্মুলা, দ্যাটস দ্য সিম্পলেস্ট ফর্মুলা। আপনি যত ড্যাম কেয়ার হতে পারবেন। স্যার এই ফর্মুলাটা হুম, আমি মেনটেন করি স্যার। অনেকেই করি, আমরা অনেকে দেখবেন আমরা করি, বাট আমরা কিছু ক্ষেত্রে ইউ করতে আর পারি, কিছু ক্ষেত্রে অ্যাবসলিউটলি করতে পারি রাইট স্যার। না। So ওইটুকুই হচ্ছে কি এখনকার বেঁচে থাকার ফর্মুলা, আর কিচ্ছু নাই। আদারওয়াইজ উই অল গেট তাহলে ইনটু আ স্যার রেস। অসামাজিক হইতে হবে স্যার, সবকিছু সমাজ মেনটেন করে চলতে গেলে হ্যাঁ, স্যার হ্যাঁ, এভাবে স্যার অবশ্যই মনে করে চলবে। অসামাজিক হতে হবে, এত অবশ্যই। সমাজ থেকে বের করে দিবে আপা। না, বের করে কেউ দিবে না, বের করে কেউ দিবে না, আসলে চাইলেই করা যায় অনেক কিছু। হ্যাঁ, জাস্ট ইটস আসলে ইটস অল স্যার অ্যাবাউট ইউর কমিটমেন্ট, ইউর এটা। স্যার এনিওয়েজ আমার প্লিজ। একটা বিষয় জানার ছিল, কাইন্ডলি যদি একটু দেন। আমার সিসা সম্পর্কে স্যার একটু ইনফরমেশন দরকার ছিল। আই মিন ওকে, হচ্ছে এই কোর্সটা আমি করতে চাইলে আমার কি কি মেনটেন করতে হবে, কয়টা পেপারস আমার এক্সাম দেওয়া লাগবে, লাইক আমি যদি আইসিবির সাথে কম্পেয়ার করি তাহলে ওইটার ওয়েটটা কতটুকু আসতে পারে, এটা এরকম আর কি স্যার। আচ্ছা, প্রথমত আপনার প্রথম অংশের উত্তরটা আমার কাছে একদম ক্লিয়ারলি নাই। আমি নিজে সিসা আসলে অত ভালো মতো দেখিনি, আমি সিসার বইগুলো দেখেছি, কিছুটা ইয়ে করছি, বাট আমি ওরকম কয়টা পরীক্ষা, কয়টা ইয়ে কভার করতে, আমি ওরকম অবজেক্টিভলি আসলে কখনো দেখি নাই। হ্যাঁ, সো আমি ওটাকে রাইট অ্যাওয়ে আপনাকে বলতে পারতেছি না, ওটা মনে হয় একটু আপনাকে ইন্টারনেট সার্চ করে একটু বের করে নিতে হবে। সেকেন্ড যে অংশটা, সেটা হচ্ছে কি যে আইসিএবির এই সিলেবাসের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ বা কতটুকু পরিমাণ আসলে কভার করে। এখন পর্যন্ত এটা আমারও অত বেশি নলেজ, কিছুটা নলেজ ছিল। এই গত পরশুদিন না তার আগের দিন, আজকে স্যাটারডে তো, হ্যাঁ, গত বোধহয় মঙ্গলবার দিন বোধহয় আইসিবি তে একটা মিটিং ছিল, বোর্ড অফ স্টাডিজ এর সিলেবাস কমিটির। আমি সিলেবাস কমিটির মেম্বার একজন। সো ওই হিসাবে উই হ্যাড আ মিটিং টু ফাইনালাইজ দ্য আইটি সিলেবাস এগেইন ফর গোয়িং ফরওয়ার্ড। এটা 2024-এর পর থেকে হবে আর কি। সেখানে যেমন উই হ্যাভ ডিসাইডেড যে আমরা সার্টিফিকেট এবং ইয়েটাকে, গভর্নেন্স দুইটাকেই আসলে সিসা সাথে একদম প্যারালাল করে ফেলবো, দুই ভাগ করে ফেলবো সিসাটাকে। সিসা 100% আসবে না, অলমোস্ট 80%, 70 to 80% চলে আসবে সার্টিফিকেট এবং গভর্নেন্সের মধ্যে, সো দ্যাট যে আইসিএবির সার্টিফিকেট এবং গভর্নেন্সটা শেষ করবে তার জন্য সিসা উড বিকাম ভেরি ইজি। সে সিসাটাও করে ফেলতে হবে গোয়িং ফরওয়ার্ড। নেক্সট যেটা, আমরা প্রেসিডেন্ট সাহেব এবং ভাইস প্রেসিডেন্ট এডুকেশন, ভাইস প্রেসিডেন্ট ইয়ে পলিসি, এনাদের সবার সাথে বসছিলাম ওই পরশুদিনটা কবে। আহ ওইখানে উই অ্যাডভাইস দেম, আমরা 3-4 জন, উই অ্যাডভাইস দেম যে আমাদের টার্গেট রাখা উচিত সিসার সাথে একটা ডাইরেক্ট কোলাবোরেশন আইসিএবির, যাতে ভবিষ্যতে গিয়ে আইসিএবির যদি কারো আইটি পাস করা হয়ে যায় সার্টিফিকেট এবং গভর্নেন্স, পারা যায় কিনা যে ডাইরেক্ট তারা সিসা সার্টিফিকেটটাও পাবে, সিসার সাথে ওরকম একটা কোলাবোরেশন করা যায় কিনা। মানে আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম এই কারণে, এটা তো এখন আনপাবলিশড, আমি শেয়ার করলাম এই কারণে যে টু গিভ ইউ দ্য আন্ডারস্ট্যান্ডিং সিসা ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের টোটাল অবজেক্টিভের সাথে সিসার অবজেক্টিভের আসলে অনেক মিল আছে। আর বর্তমান সিলেবাসের অ্যাপ্রক্সিমেটলি 50%, 55% হচ্ছে সিসার সাথে মিল আছে, সবটুকু না। আমরা অনেক কিছু পড়ি যেগুলো সিসাতে ডাইরেক্ট নাই।
বাট গোয়িং ফরওয়ার্ড আস্তে আস্তে মোস্ট অ্যালাইন টু সিসা হয়ে যাবে। স্যার আমি এটা নিয়ে একটু করেছিলাম তো আমি এরকমই শুনেছি যে অলমোস্ট 50% মতো একটা এক্স্যাক্টলি। আছে। তো আমার যদি এখন আইটি শেষ হয় এবং সিএল এর আইটি শেষ হয়েছে, যদি শেষ হয় তাহলে আমার হচ্ছে আইটির উপর আমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন থাকবে। তো ইনশাআল্লাহ আমি চাচ্ছিলাম এখনই এটা যদি শেষ হয় দেন আমি সিসাতে খুবই এনগেজ। ভালো হবে, আর খুবই যদি ভালো আমি হবে। এখন গ্যাপ দিয়ে দেই তাহলে হচ্ছে পরে আমি কি পড়ছি আর মনে থাকবে না, অ্যাবসলিউটলি, যদি এটা কোনো খুবই ভালো হবে। এক্সামশন না থাকে। আর যদি হুম। আইসিবি কোনো এক্সামশন দেয় সেক্ষেত্রে তো আমার লস হলো আমি যদি এখন নেই। তো এই জন্য আর কি, যদি আহ exemption এরকম কোনো কিছু না থাকে তাহলে আমি এখনই চাচ্ছি এটাতে এখন নাই, align এবং করতে। এটা এই এক্সামশন আসতে সময় লাগবে, আই টেল ইউ, এই এক্সামশন আসতে সময় লাগবে। এটা হয়তো সম্ভব, বাট এতটা ইজি না যে, এই কারণ এটার জন্য অনেক অ্যালাইনমেন্ট, অনেক কিছু করে দেখানোর বিষয় আছে। সো ইটস নট দ্যাট যে আমরা চাইলাম এটা হয়ে যাবে। হ্যাঁ, সো আমার মনে হয় ওইটার আশায় আটকে না থাকাটা বেটার। আপনি সিসাটা দিয়ে দেন যদি আপনার ইচ্ছা থাকে, বিকজ সিসাটা থাকাটা ভালো আপনাদের জন্য, আপনাদের প্রফেশনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা কি আপনাকে আর পাবো না? না, গভর্নেন্স পাশ করে ফেললে তো আর পাবেন না। কালকে একজনকে হারাইলাম। আজকে কিন্তু স্যার আপনার অ্যাটেন্ডেন্স অনেক বেশি স্যার। হ্যাঁ, তাই দেখতেছি, বেশ ভালো অনেক আসলে। স্যার আমাদেরকে আরেকটা ক্লাস নেন, বাকি দেওয়া হয় 1 মাস তো অলমোস্ট আছে আমাদের। আমার কোনো আপত্তি নেই, আই অলওয়েজ এনজয়, লাভ টেকিং ক্লাসেস, এই গল্প করতে বা আলোচনা করতে। বাট সেটা হচ্ছে কি যে আমার ক্লাস অলরেডি অনেক বেশি হয়ে গেছে, আপনাদের কো টিচার মানে আইটি ক্লাস অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার তো অন্য ক্লাস শর্ট পড়ে যাবে, তো স্যার আপনাদের আপনার ক্ষতি হয়ে যাবে। ক্লাসগুলো খুবই ফ্রুটফুল হয়েছে আমাদের। থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনার ক্লাসগুলো জি। না, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগুক, আপনাদের কাজে লাগুক, আপনারা ভালো করেন, এটাই তো আমার উদ্দেশ্য, আর কিছু না। ইনশাল্লাহ যদি কাজে লাগে, দ্যাট উড বি ওয়ান্ডারফুল। কি হয়েছে স্যার? ঠিক আছে তাহলে আজকে। স্যার ক্যান আই হুম, গেট ইউর কন্ট্যাক্ট নাম্বার প্লিজ? আহ, আসলে কি মোবাইল নাম্বার আমি দিতে পারি, হ্যাঁ, আমার ওই যে ইমেইলের মধ্যেই দিয়ে দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে মোবাইল কন্ট্যাক্টটা না আহ, একটু ডিফিকাল্ট টু মানে ইয়ে করা, হ্যাঁ, ম্যানেজ করা। ইউ ওকে ক্যান স্যার। স্যার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, স্যার এটা ব্লক স্যার শীটটা কি আমাদেরকে দেওয়া যায়? ব্লক চেনের স্যার ইয়েটা স্লাইডটা কোনটার স্লাইডটা? আপনার কাছে যে ব্লক চেন স্যার আছে, ব্লক চেনে যে আজকে স্যার আমি একটু আমরা খুঁজে আলোচনা দেখতে হবে, আমি কোথায় যেন একটা লিখে রাখছিলাম ব্লক চেনে, কিন্তু আমি আজকে খুঁজে পেলাম না, আপনাদের দেখানোর জন্য একটু খুঁজতে চাচ্ছিলাম, পেলাম না। বাট আমি পেলে আমি ওটাও পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই আপনাদের ব্লক ওই। চেন প্লাস ফিনটেক টেকনোলজি, আন্ডারস্ট্যান্ডিং ফিনটেক হ্যাঁ, ফিনটেকটা টেকনোলজি। আমি পাঠিয়ে দিচ্ছি, ফিনটেক পাঠিয়ে দিচ্ছি, অডিটের যে সেকেন্ড অংশটা আলোচনা করলাম সেটা পাঠিয়ে দিচ্ছি। সেগুলো আমি আজকেই পাঠিয়ে দিচ্ছি, ক্লাস শেষ করে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ কোনো স্যার, প্রবলেম থ্যাংক নেই। ইউ। হ্যাঁ, ব্লক ভালো চেইনের থাকবেন স্যার। প্রত্যেকটা ব্লকের জি, জন্য কি স্যার একটা করে এনক্রিপ্টেড পাসওয়ার্ড থাকে না? জি, ওটি হচ্ছে আমি আমি সহজ ভাষায় টোকেন বা কি হিসেবে বলতেছিলাম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে এখন? আর কোনো যদি না থাকে তাহলে আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যালো। হ্যাঁ স্যার, দেখা যায়। জাস্ট তো সো আমার মনে হয় আপনারা যদি পড়েন এটাতে সিসা মোটামুটি বড় একটা অংশই কভার করে ফেলতেছে আর কি। হ্যাঁ, সিসা আসলে আপনাদের ইয়ের জন্য, এই যে দেখেন আপনাদের সিলেবাস যেটা নতুন প্রপোজ করা হচ্ছে, এবং এটা মোটামুটি আপনাদের একই সিলেবাস, হ্যাঁ, যে আইটি পলিসি ম্যানেজমেন্ট, হ্যাঁ, আইটি গভর্নেন্স, হ্যাঁ, এটা সবই কিন্তু সিসার সিলেবাস আর দেয়ার, হ্যাঁ, অল আর দেয়ার। তো সো আমাদের নিউ প্রপোজাল আমার এখন যেটা করতেছেন মোটামুটি এটা সিসাটা কভার করে আর কি। হ্যাঁ, এবং এই সিসা যদি আপনারা দেখেন, আপনার সিসা চ্যাপ্টারটা যদি মানে পরীক্ষার প্রিপারেশন নিতে চান, তাহলে এখানে যে সিসা যে মেটেরিয়াল আছে, সেম যে মেটেরিয়াল কিন্তু পড়া হচ্ছে। আপনাদের যেমন চ্যাপ্টার 6 এ আছে অডিট প্রসেস, এটা পুরোপুরি হচ্ছে এটা চ্যাপ্টার 1। হ্যাঁ, আমি এর আগেও ক্লাসে বলছিলাম আর কি। হ্যাঁ, তো সো যেটা হচ্ছে যে আপনাদের আসলে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে আসলে আপনারা যাতে গ্লোবাল লেভেলের যে আইএস অডিটের যে সার্টিফিকেশনের কন্টেন্ট আছে সেটা যাতে আপনারা পান, প্লাস আইসিডব্লিউ হইতে করে মানে গ্লোবাল যে 7 আমরা 7টা 8টা গভর্নমেন্ট বডি দেখছি যারা আসলে এই যে সিএর সিলেবাস গুলো কভার করে, ওগুলো মোটামুটি আপনার সব যদি গ্লোবাল লেভেলের সব ফ্লেভার পান। এবং আমরা রিসেন্টলি আপনারা জানেন কিনা, আপনার ইয়ার অস্ট্রেলিয়ান যে সিএর সাথে আমাদের ইয়ার আইসিবি এর একটা কোলাবোরেশন, ওরা সিলেবাস দেখে ওরা ওকে করে দিচ্ছে যে না, ইজ ভেরি গুড। তা আপনারা অস্ট্রেলিয়ান সিপিএ বা কানাডার সিপিএ করতে পারবেন আর কি, যদি কারণ সিলেবাস আমরা মোটামুটি মানে মানে সেম লেভেলে আছে আর কি। আমি বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো। তো সো এইখানে যা পড়ানো হচ্ছে, আপনাদের সিসার যেটা পড়ানো হচ্ছে আসলে সিসারই 70 থেকে 80% জিনিসই কভার করতেছে আর কি।
আপনি যদি বলেন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বসে কোথায় কোথায় কভার করতেছে আমরা বলতে পারবো। এই যে চ্যাপ্টার 1 বলেন, হ্যাঁ চ্যাপ্টার 1টা সিসা থেকে নেওয়া, হ্যাঁ চ্যাপ্টার 2 যেটা আপনার আইটি গভর্নেন্স, আপনাদের চ্যাপ্টারের নামই হচ্ছে আইটি গভর্নেন্স, হ্যাঁ সো সো এটাও সিসা থেকে নেওয়া, হ্যাঁ সো অলমোস্ট আপনাদের যেগুলো আছে সেগুলো কিন্তু চ্যাপ্টার 3 যেটা আছে এই যে সিস্টেম একুইজিশন ডেভেলপমেন্ট, এটাই যে আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়লাম এইটাই কিন্তু সিস্টেম অ্যাকুইজিশন ডেভেলপমেন্ট, হ্যাঁ চ্যাপ্টার 3। আপনারা তো আজকে দেখলেন না কিভাবে একটা সিস্টেম ইআরপি সিস্টেম কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ এই সেই সেম থিং এখানে দেখা, এখানেও কিন্তু এসডিএলসি যা যা আছে অল টপিকস আর দেয়া। তারপর সিস্টেম মেইনটেনেন্স, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আমরা যে একটু আগে বললাম এটাও চ্যাপ্টার 4 এখানে দেয়া। তো আপনারা তো দেখতেছেন না। আর ওদের আরেকটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার 5, সেটা হচ্ছে প্রোটেকশন অফ আইটি অ্যাসেট, যেটা হচ্ছে আপনাদের যে সিকিউরিটি চ্যাপ্টার 4 আইটি সিকিউরিটি, ওইটা আছে। আপনারা সিসাতে আরো বেশি পড়তেছেন, আপনাদের সিলেবাসে যে ল ট এবং এই যে আপনার যে ব্লক চেইন এবং আদার থিং করতেছেন এটা কিন্তু সিসাতে বেশি কভার করে আর কি। আই হোপ আই ক্যান আনসার ইউর কোশ্চেন। ঠিক আছে, হ্যালো। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু রিভিউ করে একটা পরীক্ষা দিই, হ্যাঁ আমরা পরীক্ষা দিলে একটু যেটা হয় কি আপনাদের প্রিপারেশন যেন ভালো হয়। সো আমরা যেটা করি স্যার যে আমাদের পরীক্ষাটা স্যার 2-3 মিনিট পরে নিলে ভালো হতো স্যার। আমি আমার ল্যাপটপটা একটু প্রবলেম করছিল, আমি না ঢুকতেছি না আর কি। আমি একটু রিভিউ করতেছি, আপনারা একটু লিসেন জাস্ট, আমরা একটু হাই লেভেলে যেটা বলছি ওটা আমরা একটু হাই লেভেলে আবার একটু দেখি। আমি 10-15 মিনিট রিভিউ করবো, করে তারপর পরীক্ষা নিই। ইট ইস নট এখনই পরীক্ষা নিচ্ছি এরকম না, ভয় পাবেন না আর কি। হ্যাঁ সো আমাদের সিলেবাসে যেটা আছে ওই যে শামীম ভাই বলছে অলমোস্ট কভার করছে, আমরা জাস্ট একটু কুইকলি গো থ্রু করি না, নাথিং এলস। ঠিক আছে, হ্যালো। যত বেশি আপনার রিভিশন দিবেন, যত বেশি গো থ্রু করবেন, ততই তো আপনাদের মনে থাকবে, পরীক্ষায় তত ভালো করতে পারবেন। কারণ আপনাদের পরীক্ষায় আসলে কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট করে, হ্যাঁ ডিফিকাল্ট। আপনারা তো দেখছেন যে প্রফেশনাল লেভেলে পাস করাটা অনেক কঠিন, হ্যাঁ অনেকে আমি এরকম দেখছি 6বারও পরীক্ষা দিয়েছি পাস করতে পারে না। তো সো এখানে এমন ভাবে কোশ্চেন করে যে আপনার প্রত্যেকটা টপিক জানতে হবে, যেখানে কোনো জায়গায় যাতে আপনার অ্যান্সার না করতে পারেন। আমি একটু হাই লেভেলে জাস্ট গো থ্রু করি কুইকলি, যেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনিং, যেটা আমাদের শ্যাম ভাই খুব সুন্দরভাবে বললো, যেটা ফিজিবিলিটি স্টাডি, সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেইনটেনেন্স, এরকম করে বিভিন্ন বিভিন্ন ওয়েতে আমাদের একটা সিস্টেম ডিফাইন করতে হয়। হ্যাঁ এটা নিয়ে আমরা নেক্সট ইয়েতে পড়ি যে আসলে প্রথমে যেটা কি করতে হয়, যে এটা আসলে সুবিধা কি, হ্যাঁ যে যেটা আমাদের শামীম ভাই বলে গেছে আর কি, যে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করলে আসলে আইটি বেস করলে আসলে কি সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে তো আমাদের শামীম ভাই অনেকক্ষণ বললো। এইখানেই আপনাদের বইয়ের জিনিস অপারেশন ফিজিবিলিটি, যে আসলে একটা যে সত্যিকারে আসলে অপারেশনে ফিজিবল কিনা। যেমন একটা ধরেন ওয়ার্ক এনিহোয়ার, যে আপনি বললেন যে ওয়ার্ক এনিহোয়ার একটা জিনিস আপনি অর্ডার দিলেন যে হ্যাঁ আমরা এমন একটা টুল বানাবো যেখান থেকে সবাই কাজ করতে পারবে যে কোনো জায়গায় বসে। হ্যাঁ একটা ছোট ভিডিও দেখাই সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। একটা ছোট ভিডিও আছে যে ওয়ার্ক এনিহোয়ার, ওরা একটা কোম্পানি ঠিক করছে যে তারা একটা চেয়ার বানাবে যে যে কেউ কাজ করতে পারে। হ্যাঁ কিন্তু এটা আসলে কি ওয়ার্কেবল কিনা, আসলে অপারেশনে যখন গেছে তখন আসলে দেখেন ওটা কাজ করে কিনা। দেখতেছেন আপনার ভিডিওটা, যে একটা চেয়ার বানাইছে যাতে সবাই আরাম করতে পারে। দেখতেছেন আপনারা? হ্যালো। ইয়েস স্যার, দেখতে What পাচ্ছি। about the spring targets one? Spring figures. To help your staff feel more at home, you could try beanbags. Or you could enable them to actually work from home. এটা আসলে কাজ করে নাকি? What do you think? হ্যাঁ তো এটাই বললাম যে আপনি একটা থিওরি দিলেন, আপনি একটা জিনিস বললেন যে এটা এইভাবে করো, আসলে এটা আসলে অপারেশনালি ফিজিবল হয় না। হ্যাঁ তো সেই জিনিসটা আসলে আমাদের চিন্তা করা উচিত আর কি। সো এই জন্যই বললাম যে আপনি একটা প্রপোজ সিস্টেম করলেন, সিস্টেমটা আসলে কি আপনার প্রবলেম সলভ করে কিনা সেটা আসলে দেখা উচিত। আমি বুঝতে পারলাম? হ্যালো। তো সো এই জিনিসটা আপনাদের বেশি দরকার, যেটা ইয়া ভাই বলে ইকোনমিক্যাল ফিজিবিলিটি, আসলে মানি সেভিং আছে কিনা। যেমন আমরা একটা ইউপিএস এর গল্প বলতে পারি, যে ইউপিএস যেটা করছিল আপনারা যদি দেখেন যে তারা মানে কস্ট, ইউপিএস কি করছে একটা ট্র্যাকিং সিস্টেম তৈরি করছে 2010 সালে, যেটা আসলে জিপিএস টেকনোলজি দিয়ে তারা আসলে ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে রেকর্ড করতে পারে ট্রাকের ডাটা। আমার এই ট্রাকার সিস্টেম ওরা করে ওদের সুবিধা কি হয়েছে, যেটা আসলে সুবিধা হয়েছে তাদের 200 পিস অফ ইনফরমেশন তারা জোগাড় করতে পারছে একটা ট্রাক সম্বন্ধে। হ্যাঁ এই ইনফরমেশন ইউজ করে ইউপিএস কি করছে, ইউপিএস তো জানেন আপনার ডেলিভারি কোম্পানি যারা আছে বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি করে, তারা ফিউলের যে ইউজ, হ্যাঁ যে গাড়ির যে ফিউলের ইউজ তারা
1.4 বিলিয়ন গ্যালন পার ইয়ার কি করছে, মিনিমাইজ করতে পারছে। জাস্ট মানে তাই এই একটা সিস্টেমে আসলে মানে আপনি ইকোনমিক্যাল, আপনি যদি বেনিফিট দেখেন যে আমি এটা ইনভেস্ট করতেছি, এটা আসলে আউটপুট কত, তার সে করতেছে এত 1.4 বিলিয়ন মানে মিলিয়ন গ্যালন, তো মনে করেন অনেক টাকা। সো টেকনোলজি ইউজ করে কিভাবে আসলে আমরা আসলে আমাদের কস্ট মিনিমাইজ করতে পারি, হ্যাঁ, তো সো আমাদের সেলস ইনক্রিজ করতে পারি। তো এইটাই আসলে মেইন জিনিস, যে আসলে ইমপ্লিমেন্ট করলে এটা আউটকামটা কি, আমাদের আসলে এইটা বেশি ফোকাস করা উচিত। আমরা এই জিনিসটা আসলে দেখি না, আমরা সবাই দেখি যে হ্যাঁ আমরা একটা টুল নিব, কিন্তু টুলের আউটকামটা কি এটা আমরা দেখি না। টেকনিক্যাল যে হার্ডওয়্যার সফটওয়্যার কি নিতে হবে, যেমন আমরা একটা, আপনারা জানেন যে বোয়িং বিমানের যেটা হয় যে আপনারা যদি দেখেন ওদের ওদের প্রায় মিলিয়নস অফ আসলে পার্টস থাকে। আপনারা যদি প্লেনে যান, কিন্তু এদের প্রায় 1700-1800 মিশন ক্রিটিক্যাল পার্ট থাকে, হ্যাঁ, একটা প্লেনে, যেটা এটা যদি একটু ভুল ভাল করে সাথে সাথে কিন্তু কি যেন বলে, প্লেনের যে কোনো ধরনের বড় ধরনের ডিজাস্টার হইতে পারে। তো একটা বোয়িং বিমানের যে এত মিলিয়নস অফ পার্টস, লাখ লাখ পার্টস আছে, দেখেন যে একটা জেট এয়ারলাইন্সের 6 মিলিয়ন পার্টস আছে, মানে এটা পুরো 60 লক্ষ। 60 লক্ষ পার্টস একটা বিমানের, একটা মানুষের পক্ষে কি মেনটেন করা সম্ভব? ইউনিট এ সিস্টেম, এটা তো আসলে আপনি ম্যানুয়ালি করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? হ্যালো। জি স্যার। তো সেই ক্ষেত্রে আপনার আসলে কি জন্য বলে, ইউ নিড সাম টেকনিক্যাল সিস্টেম, যেটা আসলে এটা সহজে মেনটেন করতে পারে। তো এইগুলো একটা বড় ব্যাপার। আর একটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর, যে আসলে রাইট পিপল রাইট জায়গায় না থাকলে আসলে অনেক সময় বিজনেস ফল করে, হ্যাঁ। তো ওই জিনিসগুলো আসলে আপনাদের মানে একটা সিস্টেম ডিজাইন করার সময় জানা উচিত। আবার লয়াল লিগালের ব্যাপার আছে, যে হ্যাঁ এটা আসলে লিগাল কিনা। আর যেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, যেটা হচ্ছে কি আসলে আমাদের ইয়া ভাইও বলছে যে আসলে অ্যানালাইসিস অফ প্রেজেন্ট সিস্টেম, আসলে আমাদের ইআরপি সিস্টেম আছে, এটা আসলে ঠিক মতো কাজ করে কিনা, এটার জন্য যেটা আসলে শাহিন ভাই বলছে, ওর সাথে আমি জাস্ট একটা গল্প বলবো, ডগ বিস্কুট। আপনারা কেউ ডগ বিস্কুটের গল্প শুনছেন? কেউ এনিওয়ান? ডগ বিস্কুট, কুকুরের গল্প? হ্যালো। জি স্যার, শুনছি মনে হয়। আচ্ছা, শুনি নাই কোনটা কোনটা বলেন, যে শুনছেন সেই তো তার কাছ থেকে শুনি। স্যার এই রিসার্চ কোম্পানির কাছে এই ডগ বিস্কিটের জন্য একটা তাদের যাওয়ার পরে, প্রপোজাল যাওয়ার পরে, তো তারা গবেষণা করে মার্কেট অ্যানালিসিস করে যারা ডগ পালে আর কি, যারা কুকুর পালে, তাদের কাছে ইন্টারভিউ করছে, তাদের পরামর্শ নিয়ে তারা মার্কেট স্টাডি করে একটা খুব সুন্দর সুদৃশ্য প্যাকেট বা সুন্দর করে একটা মার্কেট প্রোডাক্ট ডিজাইন করে। ডিজাইন করছে, ইউ আর রাইট। তো মার্কেটে যখন একটা প্রোডাক্ট নিয়ে আসার পরে মানে খুব বেচা বিক্রি অনেক, মানে যে পরিমাণ ছিল তার চেয়ে অনেক বেড়ে গেছে। তো মনে হয়েছে আপাত দৃষ্টিতে এটা আসলে ওয়ার্ক করছে, কিন্তু পরবর্তীতে যে দেখা গেল যে নেক্সট টাইম আর এটা রিপিট কাস্টমার আর কিনে না, যে একবার কিনে এটা আর দ্বিতীয়বার কিনে না। কারণ প্রোডাক্টটা তো মানুষে খাবে না, যে কিনে সে তো খাবে না, খাবে হচ্ছে কুকুরে। তো আসলে পরবর্তীতে যখন এটা ফেল করছে, তখন তারা বলছে যে আসলে এটা ফেল করলো কেন, তোমাদের এটা তো ঠিক ছিল, মানে মোটামুটি ভালোই পারফর্ম করছিল। ওই যে আমরা তো তাদের কাছে যাইনি যারা এটা কনজিউম করে, আমরা তো তাদের কাছে গেছি যারা এটা কিনে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমি সেই সেম গল্পটাই বলতেছিলাম, যে ওরা আসলে কুকুরের বিস্কুট, যেটা আসলে কুকুরে আমরা জিজ্ঞেস করি না, আমরা কুকুরের মালিককে জিজ্ঞেস করছি। তাহলে যেটা হয়, আমরা যখন ইআরপি বা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে যাই, মেইন সমস্যা যেটা হয় আমাদের ফিজিক্যাল আসলে যে ইউজার তার কাছে আমরা কোশ্চেন করি না, হ্যাঁ। এর ফলে হয় কি, এই সিস্টেম গুলো অ্যানালাইসিস করতে গেলে আসলে আপনি যদি মালিকের কাছে যান, মালিক বলবে সবই সম্ভব, কিন্তু যে আসলে ইন্ড ইউজার, হ্যাঁ, যে কুকুর তো ওই বিস্কুটটা খায় না, কিন্তু মালিককে বলবে যে এই প্যাকেট দরকার, কুকুরের মালিক তো আর বিস্কুট খায় না। তো সব তার তো কোনো আইডিয়া নাই, কিন্তু যেই রিয়েল ইউজ করে সে কিন্তু আসলে বুঝে যে কোনটা চলবে কোনটা চলবে না। এই জন্য আপনার যখন সিস্টেম অ্যানালাইসিস করবেন, অবশ্যই আপনার ইনপুট নিতে হবে সবার কাছ থেকে। যে শামীম ভাই একটা কথা বলো যে হ্যাঁ, একজন স্টেক হোল্ডার আছে, চেয়ারম্যান, একজন আছে কি জন্য বলে এমডি, আপনার সব চেয়ারম্যানের ইনপুট নিলেন না, তখন এই সমস্যাগুলো হয়। এই জন্য এগুলো ইনপুট নিয়ে তারপর আপনার সিস্টেম ডিজাইন করতে হয়। সিস্টেম ডিজাইন যেটা আপনার বললো, যে আমরা ডেভেলপাররা মনে করি যে এইভাবে কাজ করবে, হ্যাঁ, যে আসলে একটা তিনটেই বিড়াল থাকবে, এরকম এসে খাবে, কিন্তু ইউজার কিন্তু আসলে এরকম করে কি, এম আই রাইট আর রং? এই জন্য এইগুলো চিন্তা করতে হয় যে আসলে রিয়েলিটি কি হবে, ঠিক না? আমি এইভাবে বানাইলে যে এইভাবে কাজ করবে, এটা কিন্তু রাইট না। আমি কি বুঝতে পারলাম? হ্যালো। এই জন্য সিস্টেম ডিজাইনের জন্য তিনটা পার্ট আছে আপনাদের বইতে। একটা হচ্ছে যেটা হচ্ছে ইউজার ফর্ম, যে একটা ফর্মটা এমন ভাবে রাখা, ডাটাগুলো ক্যাপচার করতে সহজে করতে পারে। এখন যেটাকে বলে হয় হচ্ছে যে মানে
ইনফরমেশন ইউআই ডিজাইনে ওরা কিন্তু একসাথে আপনার ডাটা দেয় না। মনে করেন আপনার একটা এমপ্লয়ি ইনফরমেশন দিবেন, আপনার অল্প কিছু ইনফরমেশন দিব, তারপরে আবার কিছু অল্প কিছু ইনফরমেশন। এইটা হচ্ছে একটা মানে আপনার অল্প অল্প করে যে ডাটা ফিডিং করে, আপনার যদি প্রথমেই যদি দেয় যে আপনার একটা ফিল্ডে এতগুলো আছে, এখানে যদি আরো ফিল্ড দেয়, আপনি কিন্তু পাজল হয়ে যাবেন, তখন আপনি ভয়ে ইমপ্লিমেন্ট করতে যাবেন না। হ্যাঁ, তখন এখন ওরা কি করে, এটা সহজ করে ছোট ছোট জিনিস, হ্যাঁ তুমি এটুক করো, তারপর অফ করে দাও, তারপর এটুক করো, তারপর এটুক করো। এইটাও কিন্তু একটা বড় জিনিস, যে আপনার যে ইউআই ডিজাইন করা বা একটা, যাতে ওই ইউজার যাতে মানে এটাতে কোনো বিরক্ত ফিল না করে। হ্যাঁ, তো এগুলোও কিন্তু একটা বড় জিনিস, হ্যাঁ, যে একটা সিস্টেম ডিজাইনার। আমি বুঝতে পারলাম? হ্যালো। তো সো এই জিনিসগুলো আসলে দেখা উচিত আর কি। হ্যাঁ, এবং একটা আপনার রিপোর্ট চাবেন, যত সহজে আপনি রিপোর্টটা পাবেন তত আপনার কাছে আসলে মানে তত আপনি ইউজার মানে তখন ওই সিস্টেমটা অত ইউজ করবেন। এই জন্য ইউজার ইন্টারফেস ডিজাইন করা, স্কিম ফর্ম রিপোর্ট, এগুলো আসলে একটা বড় পার্ট। আর একটা পার্ট হচ্ছে ডাটা ডিজাইন, যে আমার ডাটা ফ্লোটা কোথা থেকে ডাটা দেবো, কারণ আলটিমেটলি তো আপনার ডাটার দরকার। একটা অ্যাকাউন্ট পেয়েবেলে আপনি একটা ইনভয়েস তৈরি করলেন, এটা একটা পেমেন্ট এন্ট্রি হবে, এটার আগে আগে ইনভয়েসের কোথায় কোনটা থাকবে, সাপ্লায়ার ডাটা কোথায় থাকবে, সো একটা ব্যাংকে পেমেন্ট করলে ব্যাংকের ডাটা কোথায় থাকবে, আপনার কোথা থেকে কোন ডাটা গুলো ফ্লো করবে, এগুলো কিন্তু আপনার আগে চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা যদি এইটা একটা ডিজাইনের বড় ব্যাপার। হ্যাঁ, ডাটা ফ্লো, যে আসলে ডাটা কোন দিকে যায়, এবং সেই অনুসারে কিন্তু আপনাদের আউটকাম যেটা রিপোর্ট গুলো আপনাদের ডিজাইন করতে হয়। তো এইটা একটা বড় ফ্যাক্ট। আর একটা বড় হচ্ছে প্রসেস ডিজাইন, যে আসলে ডাটার সাথে সাথে প্রসেসও, যে হ্যাঁ আমার পারচেস করব, এটা আমার প্রথমে কি করতে, একটা আরএফকিউ করতে হয়, করে আমি একটা রিকুইজিশন এন্ট্রি দেই, এখান থেকে পিও হয়, পিওটা রিসিভ হয়, অনেক কোম্পানিতে ইনস্পেকশন হয়, তারপরে ফাইনালি ইনভয়েস এন্ট্রি হয়, ইনভয়েসটা ভ্যালিডেট হলে প্রসেস কি হয়, এক এক কোম্পানিতে এক এক ধরনের থাকে, প্রসেস থাকে। তো সুতরাং আপনার ওই জিনিসটা আপনার ফাইনাল করতে হবে, যে এই কোম্পানির প্রসেস কি, এক এক কোম্পানির প্রসেস অনুসারে এগুলা ডিফারেন্ট হয়। যেমন আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করি, আমাদের কিন্তু 4 ওয়ে 5 ওয়ে ভ্যালিডেশন থাকে, কারণ এই একটা প্রোডাক্টের কোয়ালিটি চেকিং হয়, কোয়ালিটি যদি ফেল করে তাহলে ওটার পেমেন্ট হয় না। হ্যাঁ, তো সো এক এক ওই কোম্পানি এক একটা প্রসেস, আবার অনেক জায়গায় আবার আপনার ইনস্পেকশন হয় না অনেক কিছু। তো সো এই জিনিসগুলো কোম্পানির নেচার অনুসারে আপনার যে প্রসেস ফ্লো, আসলে প্রসেস ফ্লো কি, এই জিনিসগুলো আসলে প্রথমে সিস্টেম ডিজাইন এগুলো পার্ট, এগুলো আসলে করতে হয়। আমি জাস্ট একটা হাই লেভেলে ধারণা দিলাম, জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো হ্যালো। জি স্যার। আচ্ছা, তারপর যেটা প্রোটোটাইপিং, যেটা বললো যে আমাদের ভাই যেটা বললো, যে আসলে প্রোটোটাইপিংটা অনেক বড় দরকার। এটা একটা স্টিভ জবস একটা কথা বলছে, যে পিপল ডাজ নট নো হোয়াট দে ওয়ান্ট আনটিল শো ইট টু দেম, দ্যাটস ওয়াই নেভার রিলাই অন দ্য মার্কেটিং রিসার্চ, আওয়ার টাস্ক টু রিড থিংস দ্যাট আর নট ইট অন দ্য পেজ। মানে স্টিভ জবস যেটা বলতেছে, যে আসলে আপনার আইফোন যদি না দেখাইতো, তার আগে তো আসলে তারা বুঝতে পারতো না আসলে এটা কি দরকার কিনা। মানুষ দেখছে পরে না বলছে আই ওয়ান্ট নিড ইট। কি আমি ভুল বললাম? হ্যালো। না স্যার, তো ঠিক আছে। তো এই জন্য মানুষ দেখাইলেই বিক্রি হয়, না দেখালে তো মানুষ তার বুঝে না যে এটা দরকার কিংবা দরকার না। তো সো ওই কি জন্য বলে, এই জন্য কি করে, যে কোনো সিস্টেম তৈরি করার আগে একটা ডেমো দেখানো দরকার, যে হ্যাঁ আমি একটা প্রথমে একটা সিস্টেম ডেমো দিলাম, ডেমো দেখাইয়া যদি এটা ভালো হয় তখন আমি কি করলাম, আবার এটা একটু ডেভেলপ করলাম। আপনি যদি প্রথম মানে লাস্ট ইন্ডে যদি দেখান, তাহলে কিন্তু আসলে জিনিসটা কাজ হয় না। ম্যাক্সিমাম প্রজেক্ট গুলো এই কারণে ফেল হয়, কারণ কি আমাদের ডেমো থাকে না। আমি একটা ছোট দেখাই, যে আমাদের অনেকগুলো প্রজেক্ট ফেল হয় বিকজ অফ কি হয়, যে তাদের আসলে তারা মানে ওই প্রোডাক্ট গুলো দেখেন যে আগে ভাগে তারা এটা প্ল্যান করে না। বুঝতেছেন তো? এরকম অনেক কিছুই হয়, আপনারা যদি আগে না ঠিক করেন তাহলে তো এই জিনিসটি কোনো কাজ করবে না আর কি। এরকম হয় না, আমাদের বাংলাদেশের প্রজেক্টও আপনারা অনেক দেখছেন, এই প্রজেক্ট ফেল বিকজ কি তারা আসলে রাইট জিনিসটা আগে দেখে না আর কি। তো আপনার রাইট জিনিসটা যদি না দেখে তাহলে প্রজেক্ট ফেল হয়। এই জন্য আমাদের আসলে ডেমোটা দরকার। আমি বুঝতে পারছি যে হলো কোনো কিছু হওয়ার আগে তার একটা প্রোটোটাইপ আর কি। তারপর ইউজার ইন্টারফেস, তো আমি বললাম যে আসলে ইউজার ইন্টারফেসটা বড় ইম্পর্টেন্ট। আমরা আসলে মানুষ যেটা করি, ডিজাইন করি এইভাবে, কিন্তু আমরা আসলে দেখি এইভাবে। দেখছেন না আপনারা? হ্যালো। তো এই যেমন আমি একটা মজার গল্প বলি। আমি সিঙ্গারে ছিলাম, তো সিঙ্গারে ছিলাম পরে আমাদের এরকম সিঙ্গারে যে আইএফএস ইআরপি চলতো আর কি। তো এখানে আমাদের বিভিন্ন সিঙ্গারের আউটলেট আছে প্রায় 300 350।
তো ওদের আমরা বিভিন্ন ধরনের হার্ড ইয়া দিয়ে মানে ডেস্কটপ কম্পিউটার দিই, তো ডেস্কটপ কম্পিউটার ইনস্টল করে। তো একদিন হঠাৎ করে আমাদের ফোন করতেছিল যে স্যার আপনারা যে আমাদের কম্পিউটারটা দিছেন ওটার মধ্যে যে চা রাখার যে ট্রেটা আছে ওটা নষ্ট হয়ে গেছে। তখন আমরা অবাক হয়ে গেলাম যে চা রাখার ট্রে এটা কোথায় পাইছেন আপনি? কয় কি স্যার এই যে একটা সুইচ আছে টিপ দিলেই বের হয়, মানে সিডি রম আছে না, এই সিডি রমের যে ট্রেটা আছে এখানে নাকি সে প্রতিদিন চায়ের কাপ রাখা চা খায়। আমি বললাম এটা কোথায় পাইছেন? কয় না এটা তো আমার কাপের সাথে মিলে যায়। স্যার আমি তো এটা কোনো ইউজ দেখি না, এটা তো স্যার চা রাখার কাপ। স্যার ওই লোক কি স্যার, ওই লোক কি স্যার বাংলাদেশি? হ্যাঁ, আমাদের বাংলাদেশের সত্যিকারের গল্প, আমি সিঙ্গারের গল্প বলতেছি, সিঙ্গার আমরা যখন কাজ করছি তা সে এইটাতে প্রতিদিন সে কাপ রাখা চা খাইতো আর কি। হ্যাঁ, এটা চা রাখার ট্রে আর কি, বিকজ তার কাছে এটাই মনে স্যার এটা হয়েছে। একটু হ্যাঁ রাখেন স্যার, আমি একটা ছবি নেই এটা। হ্যাঁ আচ্ছা রাখেন রাখেন, অসুবিধা নেই। তো সো এইটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আপনি বানাইছেন সিডি রম, সে এটার চা রাখার ট্রে বানায় ফেলাইছে, কারণ এইটাই হচ্ছে মানে ইউজার এক্সপিরিয়েন্স করে একরকম, আপনি বানানো একরকম। এই জন্য ইউজার ডিজাইনটা অনেক বড় ব্যাপার। আমি বুঝতে পারলাম? হ্যালো হ্যালো স্যার জি জি স্যার, স্যার জি সো স্যার। সো সো এই জন্য ইউজার ইন্টারফেসটা অনেক বড় ব্যাপার। এখন এই জন্য আসলে ইউ হ্যাভ টু বি ভেরি কনসাস। যেমন ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ডিজাইন করে যদি আপনি বলেন, যদি আমি হার্ভার্ড বিজনেস রিভিউ, আপনারা তো শুনছেন ম্যাগাজিনের নাম, তো ওইখানে ওরা বলছে সবচেয়ে ভালো ডিজাইন করে হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ডিজাইন ছিল পাইরেটরা। পাইরেটরা এমন ভাবে তাদের যুদ্ধের জাহাজ তৈরি করতো যাতে মানুষ ভয় পেয়ে যেত। ওরা মানুষের যে কি মৃত মানুষের মানে গলার অর্ধেক বা গলা কি করে ঝুলে রাখতো, এরকম ভয়ঙ্কর দেখাইতো, যাতে ওরা যখন অন্য কোনো কমার্শিয়াল জাহাজ অ্যাটাক করতো তারা দেখে ভয়ে অর্ধেক হার মানা যেত আর কি। মানে বুঝলেন না, ভিলেনরা ভয়ঙ্কর হয় কারণ ওরা সাজে এমন ভাবে ভয়ঙ্কর দেখায় যাতে আপনি আসলে ভয় পান আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো হ্যালো ইয়েস স্যার। তো সো স্যার তো স্যার হার্ভার্ড বলুন। বিজনেস ওরা রিসার্চ করে দেখছে, ওরা বিজনেস মানে ওদের যে পাইরেটের জাহাজটা এমন ভয়ঙ্কর ভাবে বানাইতো বা সাজাইতো যাতে ওদের দেখে মানুষ অর্ধেক ভয়ে হারা যেত আর কি। হ্যাঁ, তো সো এই জন্য ডিজাইনের জন্য এগুলো ডিজাইনটা অনেক বড় ব্যাপার। আমি যেমন উইয়ার্ড ম্যাগাজিনের একটা উদাহরণ দিব যে বারাক ওবামা আছে যে ওরা একটা এই ক্যাম্পেইন করতে চাইছিল তার ক্যাম্পেইনের জন্য, তো এরকম ওয়েবসাইট বানাইছিল, পরে ওরা কি জন্য বলে সাকসেসফুল হয় না, তা ওরা জাস্ট চেঞ্জ করে এখানে একটা হেল্প নাও একটা বাটন দিছে। হ্যাঁ, এর ফলে ওরা $41 মিলিয়ন ডোনেশন পাইছে। তো এই যে দেখেন, সিম্পল একটা ইউজার ইন্টারফেসের কারণেও মানুষ প্রচুর পরিমাণ ডোনেশন পায়। তো সো এটা একটা অনেক বড় ব্যাপার। যেমন আপনি যদি একটা সিঙ্গেল স্টোরি বিক্রি করেন যে হ্যাঁ হাজার হাজার লোক মারা যাইতেছে হেল্প করো, এটা আসলে ওয়ার্ক হয় না। আপনি এখন যদি সেভ দ্য চাইল্ড ওয়েবসাইটে দেন, তারা একটা সিঙ্গেল স্টোরি বিক্রি করে। এই জন্যই বলতেছি যে ইউজার ডিজাইনটা হচ্ছে অনেকটা মানে কি যেন বলে নিজের ব্যাপার। সো এখানে ইউ হ্যাভ টু বি ইউজ ইউর ওন ক্রিয়েটিভিটি, যাতে আসলে ইউজার এক্সপিরিয়েন্স এবং ম্যাক্সিমাম ইউজেবিলিটিটা ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, এটা আসলে কোনো বাধা ধরা রুল নাই আর কি। আমি বুঝতে পারলাম? হ্যালো জি স্যার তো সো এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, তো সো ইউজার ইন্টারফেসের সিস্টেম স্পেসিফিকেশন, আসলে সিস্টেম স্পেসিফিকেশন বলতে আসলে সিস্টেমের ডাটাবেস কেমন হবে, সফটওয়্যার কেমন হবে, হার্ডওয়্যার কেমন হবে, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এটার জন্য আমি একটা ছোট্ট ছবি দেখাই, যেটা হচ্ছে এখানে দেখেন যে আপনি যদি একটা মানে কুকুরের বাড়ি বানান, তাহলে বাড়ি বানাইতে কি কেমন লাগবে, হার্ড ইয়েতে মানে ঘর বাড়ি কেমন লাগবে? হ্যালো, এরকম একটা ছোট জিনিস হলেই তো হবে একটা কুকুরের ঘর বানাইতে, কি এম আই রাইট অর রং? হ্যালো, জি স্যার। আর আপনি যদি একটা বড় দোতলা বাড়ি ঘর বানান, তাহলে কি জিনিসপত্র কেমন লাগবে? একরকম লাগবে, ঠিক না? আরো অবশ্যই বেশি লাগবে। আর আপনি যদি একটা হাই রাইজ বিল্ডিং বানান, তাহলে কি জিনিসটা কি বেশি লাগবে কি কম লাগবে? আরো বেশি বেশি লাগবে। এখন জিনিসটা বুঝতে হবে আসলে ডিপেন্ড করে কি রকম। যেমন মনে করেন আমি ডিবিএল গ্রুপে আছি, আমাদের এখানে 45,000 এমপ্লয়ি আছে। 45,000 এমপ্লয়ি ডাটা রাখার জন্য আপনার তো ডাটাবেজ একরকম হবে না। আবার আবার কোম্পানিতে 500 লোক আছে, 500 লোকের ডাটা ডিজাইন একরকম। আবার আপনার কোম্পানিতে 50 জন আছেন, 50 জন কোম্পানির জন্য সার্ভার সফটওয়্যার হার্ডওয়্যার ডিফারেন্ট। আমি কি বুঝতে পারছি? এটা ডিপেন্ড করে আসলে আপনার কোম্পানিতে আসলে রিকোয়ারমেন্ট কি। আমি কি জিনিসটা ক্লিয়ার আপনাদের? হ্যালো, জি স্যার জি স্যার তো জি so স্যার। এইটার উপর ডিপেন্ড করে আপনার সিস্টেম ডেফিনিশন। আর ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্ট অনেক সুন্দর কথা বললো আমাদের সৌরভ ভাই, যে আসলে আসলে একটা ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করতে হলে আসলে ইনপুট আসলে আমাদের আসলে কি কি ডাটা লাগবে এটা আসলে চিন্তা করা উচিত। আমরা অনেক সময় ডাটা ডিজাইন করতে যাই, দেখি কি যখন রিপোর্ট দেয় রিপোর্টে তো আমার এই ফিল্ড লাগবে, আমি বললাম এটা তো ইনপুটে নাই, ওরা ইনপুট দেয় না। এই জন্য যখন আপনি ইনপুট দিবেন আপনি অবশ্যই দেখতে হবে যে আপনি কি টাইপের আসলে রিপোর্ট চান, আপনার রিপোর্টে কি ধরনের ডাটা চান, আপনার ওইটা দেখেই কিন্তু আমার ডিজাইন করতে হয় যে হ্যাঁ আমার এই ফিল্ড গুলো দরকার। তখন ওই অনুসারে কিন্তু আপনার ইনপুট দিতে হয়।
তো সো আপনার এই যে ঠিকমতো ডাটা আছে কিনা, ফর্ম অ্যাভেলেবল আছে কিনা, এবং ডাটা ঠিকমতো প্রসেস করতে পারে কিনা, হ্যাঁ আপনার যে সিস্টেম আছে, হ্যাঁ যে আমরা যে ইনভয়েস করলাম, একটা এন্ট্রি দিলাম, এটার সাথে প্রসেস হয়ে কি এটা ঠিকমতো ডেবিট ক্রেডিট হচ্ছে কিনা, ঠিক না, আপনি এখান থেকে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো পাচ্ছেন কিনা, তো সেই যে ডাটা প্রসেসিং পাওয়ার আছে কিনা, এবং যেটা হচ্ছে কি এটা কন্ট্রোল, যে রাইট ডাটা আছে কিনা, যেমন ভ্যালিডেশন, যে হ্যাঁ আপনার যেটা দেওয়ার কথা, নাম্বার দেওয়ার কথা নাম্বার আছে কিনা, সো রাইট ভ্যালিডেশন, রাইট কন্ট্রোলটা আছে কিনা, যেটা এই আমাদের শামীম ভাই বললো যে আপনার কাছে আছে 10, হয়তো কোয়ান্টিটি আছে 100 কেজি, আপনি 200 কেজি তো ইস্যু করতে পারবেন না। সো এই কন্ট্রোল গুলো দরকার, এবং এটা আপনার স্টোরেজ, এটা যাতে কোনো জায়গায় হারায় না যায় ডাটা, কারণ আপনি ডাটার উপর ডিসিশন নেন, ট্রানজাকশন করেন, তো সো এটা যাতে ব্যাকআপ থাকে এবং যে কোনো সময় কোনো ডিজাস্টার হলে রিকভারি করা যায়। এইগুলো আসলে আপনাদের একটা সিস্টেম ডেভেলপমেন্ট মনে রাখা উচিত। আসলে ইন্ড ইউজার ডেভেলপমেন্ট, যে আসলে লুক এন্ড ফিল দেখতে যাতে সুন্দর লাগে, তারপর একটা ক্রিয়েটিভ ডিফারেন্ট, যেমন আমরা এখন যে নতুন টেকনোলজি আসছে, দেখুন এই টেকনোলজি অনেক সুন্দর করে ফেলছে আর কি, দেখতেও খুব ভালো লাগে। তো সো আমি একটু দেখি লাইভে দেখাতে পারি নাকি, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। হ্যাঁ আমি অবশ্য ওরাকল এক্সপার্ট না, আমি হচ্ছে যে এসিপি এক্সপার্ট, আমি জন্য দেখি অ্যাভেলেবল কেউ না, এটা আমি ইজ নট অ্যাভেলেবল, একটা দেখি যদি থাকে, আমি 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 জাস্ট আপনাদের দেখাচ্ছি যে তাদের লাইভের ইয়া কত কাজ করে আর কি। তো সো এখন হচ্ছে কি ডাটাবেজের ডিজাইন, ইন্টারফেস, এগুলো একটা বড় ইস্যু হয়ে গেছে, সিস্টেমের একটা ইস্যু আছে, এই জন্য কাজ করতেছে না। আমি দেখি নেক্সট ক্লাসে আপনাদের দেখা দিব যে একটা, তো সো এই যে ডিজাইন গুলো, এগুলো অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। হ্যাঁ তো সো এখন জিনিসগুলো অনেক মোবাইল ফ্রেন্ডলি হয়ে গেছে, খুব সহজে ইউজ করা যায়। তো এই জিনিসগুলো আসলে দেখা, এবং সেট সাম লিমিট, যেটা বলতে হচ্ছে কি যে রেসপন্সিবিলিটি, যে সবাই যেন সবকিছু ইউজ না করতে পারে, যে কেউ যে শুধু অ্যাকাউন্টসে আছে সে শুধু হয়তো পেয়েবল এন্ট্রি দিতে পারলো, যে পেমেন্ট করলো সে হয়তো কি যেন বলে ইনভয়েস ক্রিয়েট না করতে পারে। এই সেগ্রিগেশন অফ ইনফরমেশন, এগুলো খুব সুন্দরভাবে করা হয় আর কি সিস্টেমে। এইটাই আসলে একটা বড় বড় গ্লোবাল সফটওয়্যার গুলার বড় কি জন্য বলে মানে মানে ইয়ে আর কি, যে বিউটি আর কি। হ্যাঁ এবং ম্যানেজারদেরকে রাইট রেসপন্সিবিলিটি দেয় আর কি, যে আসলে তারা যেভাবে দেখতে চায় সেভাবে যাতে অ্যাপ্রুভাল ফ্লো এবং আদার থিংস রাইট ওয়েতে কাজ করে। এবং যেটা হচ্ছে কি ইউজার কমফোর্টেবল, যে ইউজার আসলে বি কমফোর্টেবল উইথ দ্য সিস্টেম, হ্যাঁ যতই কমফোর্টেবল হবে সে তত সিস্টেমটা ইউজ করবে, যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু জিনিসটা ইউজ হবে না। তো এই জন্য ডেভেলপমেন্টের সময় এইসব জিনিসগুলো অবশ্যই খেয়াল করা উচিত, ইউজার যাতে কোনো মানে কমফোর্টেবল ফিল করে, এবং নতুন ক্রিয়েটিভ জিনিস, নতুন জিনিস মোবাইল ফ্রেন্ডলি হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, এইসব জিনিসগুলো আসলে হাইস্ট প্রায়োরিটি দিয়ে দেখা উচিত আর কি। এইটা হচ্ছে যে একটা সিস্টেম ডেভেলপমেন্টের মেইন উদ্দেশ্য। আমরা মোটামুটি জিনিসটা ক্লিয়ার আপনাদের? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে আমরা একটা পরীক্ষা দিই, পরীক্ষা দিলে আমরা জিনিসটা আরো একটু বুঝতে পারবো যে আসলে কতখানি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ আপনাদের জন্য গিফটও আছে, সুতরাং আপনারা ডোন্ট ওয়ারি, এই জন্য করে যারা আছেন পরীক্ষা দিবেন অবশ্যই গিফট পাবেন নাকি।